মাননীয় স্পিকার স্যার, স্টার্ট কোশ্চেন নাম্বার 39 উত্থাপন করে জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনোজ শান্তি দেব মহোদয়। 1 নম্বর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কোন পরিকল্পনা করতে আছে? উত্তর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে মোট 8টি কক্ষ বিশিষ্ট নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। 2 নম্বরে থাকছে কবে নাগাদ করা হবে বলে আশা করা হচ্ছে। যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রশ্ন আসে। কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল 1995 শুরু হয় এবং ছাত্র সংখ্যা ছিল মাত্র 5জন। লাস্ট ইয়ার ছাত্র সংখ্যা 1222। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এক্সামিনেশন দিনের কিছুদিন আগে হয়েছে। এবারে ছাত্র সংখ্যা প্রায় 1000। তো সেই বিবেচনা করে প্রতিশোধ মাননীয় স্পিকার স্যার, বর্তমানে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে 1180 জন ছাত্রছাত্রী আছে এবং 21 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলটিতে 16টি ক্লাসরুম আছে, 1টি টিঙ্কারিং ল্যাব আছে এবং 2টি শৌচাগার রয়েছে। কিন্তু বর্তমানে স্কুলটিতে আরো 8টি ক্লাসরুম, 1টি লাইব্রেরি এবং 1টি অডিটোরিয়াম এবং সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে 540 লক্ষ টাকা ব্যয় নিম্নলিখিত নির্মাণ কাজগুলি বর্তমানে পাবলিক পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলছে। 8টি অতিরিক্ত শ্রেণীকক্ষ, যেটা আমি বললাম, শৌচাগার আরো 2টি হবে, সীমানা দেওয়াল 550 মিটার হবে। তো এই নির্মাণ কাজগুলি শীঘ্রই সমাপ্ত হবে বলে আশা করি। মাননীয় স্পিকার মহোদয়, আমার একটা ছাত্রী পেয়েছি। যখন এই বিধায়করা প্রশ্ন তুলবে যে আমার এলাকাতে স্কুল বিল্ডিং নেই, সরকার তখনই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আগে একটা স্কুল ঘর করবে। আই থিংক দ্যাট শুড নট বি ইজি। আমি আমার চোখের সামনে দেখেছি হুগলির যে কুম্বই একাডেমি, প্রচুর so many students, তারা এটা ইংলিশ লেখে এবং গত বছর আমি ছিলাম সেখানে। নাও আই ক্যানট সে কুম্বই আরেকটা তৈরি করতে হবে এবং পুরনো হোস্টেল ঘরগুলিকে মেরামতের কাজ করে সেখানে ক্লাসরুম ব্যবস্থা করা। আমার মনে হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রদের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের দরকার, আর্থিক সংকটের মধ্যে হলেও স্কুল ঘরগুলোর ব্যবস্থা করা হচ্ছে। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিদ্যালয়টি আওতায় প্রকল্পে আনা হয়েছে, যাতে মাধ্যমিক পরীক্ষার পরে ক্লাস 11-এ ভর্তি হওয়ার জন্য একটা প্রচন্ড অসুবিধা। তোমার কথা
কুমারঘাট সংলগ্ন যে গ্রামাঞ্চলগুলো আছে প্রত্যেকটা এরিয়ার ছাত্রছাত্রীরা আমরা এই বছরে যা দেখলাম যে অভিভাবকরা তারা প্রত্যেকেই বিভিন্নভাবে মানে দুর্যাপিত হয়েছে যেহেতু পার্শ্ববর্তী আর কোনো ক্লাস্টার স্কুল নেই। সোনাইমুখী রয়েছে 5 কিলোমিটার দূরে এবং বেসরকারি রয়েছে। আমার বড় উদ্দেশ্য হচ্ছে যে ক্লাস্টার স্কুলের পাশাপাশি আরেকটা ক্লাস 10 স্কুল রয়েছে যেটা বালিয়াচড়া কমিউনিটি স্কুল। ওই স্কুলটাকে যদি ক্লাস 12 স্কুলে আপগ্রেডেশন করা যায় তাহলে কুমারঘাট এলাকার সকল ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য একটা বড় সহায়ক হবে। আমি আপনার মাধ্যমে আমাদের শিক্ষামন্ত্রী যেটা মুখ্যমন্ত্রীর নিকট আমি প্রার্থনা রাখবো যে বালিয়াচড়া ক্লাস্টার কলোনি স্কুলটাকে ক্লাস 10 স্কুলটাকে যেন আপগ্রেডেশন করে ক্লাস 12 স্কুল করা যায় কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে কথাটি বলেছেন এবং আমাদের মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র দাস যেটা বলেছেন, এখানে যাই বলবেন আমাদের সবটা একটা নোট ডাউন করবো। বলার জন্য বলার এতটুকু আপনাদের বলতে পারি, নোট ডাউন আমরা কখন নিশ্চয়ই করবো, আমাদের আধিকারিকরা এখানে আছে এবং যদি এখানে প্রতিটা স্কুলে একটা ম্যানেজমেন্ট কমিটি ওখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি তাদেরও এই বিষয়ে আমাদের কাছে আমাদের গোচরে আনা সাপ্লিমেন্টারি তিনটে হয়ে গেছে। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Because the third question, মাননীয় স্পিকার মহোদয়, থার্ড কোশ্চেন নাম্বার 151 বাই আমাদের অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। প্রশ্ন 1, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক গ্রেজুয়েট টিচার এর শূন্য পদ আছে, অর্থাৎ ফর ক্লাস কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদগুলি পূরণের দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের সিআরবি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হবে। সাপ্লিমেন্টারি স্যার, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না the figure he has given here, 1239 class 9 এবং 10 কে যারা পড়াবে, I am sure they are SCTT teachers, graduate teachers. 15 তারিখ 15/7/2022 একটা নোটিফিকেশন এখানে বেরিয়েছে। ওই নোটিফিকেশনে 230 জনকে নেওয়া হবে বলে নোটিফিকেশন আসার পর একটা আরটিআই এর মাধ্যমে একজন লোক জানতে চাওয়ার পর আরটিআই 12 তারিখ নভেম্বর 2022 সেখানে বলেছে যে 5304 পোস্ট এটা স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে এসসি দিয়েছে। তো আই ডোন্ট নো এই যে 1239 জন পোস্ট এই সংখ্যাটা ঠিক আছে কিনা। নাম্বার 2, যে এসসিডিটি
ছেলেমেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022। তার পরবর্তী সময় কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা এদের যা গাইডলাইন আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক সর্বদা দূরীকরণে they can take examination. ওই রেজাল্ট ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা নেওয়া হলো that result also has not come. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই প্রশ্ন থাকছে যে এই পরীক্ষার ফল কবে বের হবে এবং নেক্সট, কারণ এটা তো অনলি ফর 230 পোস্ট, যেহেতু 1239 জনের কথা বলেছে, পরবর্তী এক্সামিনেশন হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্নাতক স্তরে যে মোট 1239টি যে পদের কথা বলা হয়েছে, এর মধ্যে আমি যে তাদের যেমন এসটিতে 142 জন, আউট অফ দিস 139, এসটি 879, ইউআর আছে 150। এখন কথা হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড যে 230টি পদের জন্য সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচারকে গ্রহণ করেছে, এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে আদালতে মামলা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন সেই আদালতের মামলার সুবাদে এই কারণেই এখন দিনে আমাদের যে রেজাল্ট বেরোনো একটু সমস্যা হচ্ছে। তাছাড়া দেখুন রিপোজিশনের উপর ডিপেন্ড করে যে কোনো স্কুল থেকে রিপোজিশন দেয় আমার এখানে এত টিচার লাগবে, তখন আমরা অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে তারপর আমরা সেই রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা আমরা বুঝি। One more supplementary. I really appreciate this proposal. Courted ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী, anyway I thank Honorable CM for replying my question. আদালতের যে ব্যাপার, আদালত 4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রাইট দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসটিকে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এইটার বিরুদ্ধে যখন কেসটা হলো, রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and the informed judgment and order is confirmed. এই রাইটে বেরোনোর পর আই এম শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশনটা এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন এসপিজিটিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাতে কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছে যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসপিজিটি পরীক্ষায় কখন সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়, তাতে কি হচ্ছে, মোস্ট অফ দি এসটি স্টুডেন্ট যাদের বাংলা জানা নেই, দে আর নট এবল টু কোয়ালিফাই। টেট 1, টেট 2, এসপিজিটি এই সমস্ত পরীক্ষায় বিষয়টাও ইন এক্সামিনেশন। এই ব্যাপারটাও যে এসপিজিটি পরীক্ষায় সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্যার একটা মাননীয় মুখ্যমন্ত্রী স্যার মাননীয় বিরোধী দল একটা সাপ্লিমেন্টে দিয়েছেন, তার সাথে আমি একটা ডাইরেক্ট যুক্ত করতে চাই। এই যে কোর্টের আইনে হলো কারণটা হলো এটা বহু বছর আগে থেকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, কোন একটা ক্যালেন্ডার ইয়ারে মোর দেন 50% রিজার্ভ ক্যাটাগরিতে হবে। ঠিক আছে স্যার, এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরে যেটা পাওয়া গেল এরা দেখান এবং
রাইট ইনফরমেশনের এই সংখ্যাটা আরো বেশি। তাহলে এই যে কোর্ট যে কারণ ভেরি রিজনই কোর্ট যে এটাকে স্টার্ট করবে, এটা হওয়ার কথা না। যদি ডিপার্টমেন্টের তরফ থেকে সেরকম ভাবে কেয়ারফুলি রিকুয়েশন দেওয়া হতো এবং পরীক্ষা নেওয়া হতো, মাননীয় মুখ্যমন্ত্রী যে হয়তো আশ্বস্ত করবেন কিনা যে অর্থ ঠিক আছে দিন হয়নি। এখন যারা অ্যাভেলেবল পোস্ট সবটা মিলিয়ে কোর্টও যদি এরকম কোনো কাজটা করতে পারে এবং যে রিকোয়ারমেন্ট ছাত্রদের যে অবস্থা হচ্ছে অবস্থা হচ্ছে এটাও যদি মুভ করা যায়, সেই কারণে সবটা মিলিয়ে আগামী দিন ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথে কথা বলেছি। আমাদের কথা বলেছি, তো বিষয়টা আমাদের মানে অলরেডি আমরা এই বিষয় নিয়ে কি করা যায়, আগামী দিনে আমরা আপিলে যাবো কি যাবো না সেই বিষয় নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস বিষয়টা, এবং যখন হবে আপনারা আরো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তো নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো এবং করবো। পুরো আলোচনা করে আমি সেটা বলতে পারবো, এখনই এই মুহূর্তে তো বলা মুশকিল, এখনই আমি কথাটা দিতে পারবো না, নিয়ে কথা বলতে হবে এবং রিপোজিশন আছে, পরীক্ষাও হবে। আর পরবর্তী বিষয়টা যেটা বলছেন সেই বিষয়টা আমি দেখবো। আমি বলছি, কেন আমি এই কথা বলছি, টেটের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্ট টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা দ্যাটস ওয়াই ওয়াটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইমাত্র আমি যে নোটটা পেলাম সেটা দেখা গেছে আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্ট আমরা এটা এসএলপি করবো এবং সেই সুপ্রিম কোর্টটা আসলেই তবেই কিছু করা যাবে। এর আগে মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়। মাননীয় স্পিকার মোদী স্যার, আমার টেস্টের সাব কোশ্চেন নাম্বার 137। মাননীয় অধ্যক্ষ মহোদয়, স্টার্ট করছেন মন্ত্রী স্যার। প্রশ্ন এক, গত 3 বছরে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অধীনে কতজন করে যথাক্রমে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ের স্নাতক, স্নাতকোত্তর শিক্ষক, শিক্ষিকা নিয়োগ করা হয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারী সেকেন্ডারি এডুকেশনের অধীনে গত 3 বছরে স্নাতকোত্তর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 বিজ্ঞান বিষয়ে 60 জন এবং বাণিজ্য বিষয়ে 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11 and 12 করে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে কোন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়? প্রশ্ন 2, বর্তমানে উক্ত দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক করে কি কি বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে মোট 546 জন বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং সেগুলো বাংলা, ইংরেজি, বাংলাতে 30 জন এবং বাংলাতে 58 জন, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরক 13, সংস্কৃতে 14, বিষয় বিষয়ে 1, আরবিতে 4, পদার্থ
বিদ্যা 81, রসায়ন 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্র 37, কম্পিউটার বিজ্ঞানে 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 19, শিক্ষা বিজ্ঞান 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শনশাস্ত্রে 2, সঙ্গীত শাস্ত্রে 51। তো মোট বাণিজ্যতে 21 এবং মোট হচ্ছে 546। প্রস্তুতি মুক্ত স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর থেকে কি পদক্ষেপ নেওয়া হবে? শূন্য পদে নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরার মাধ্যমে শূন্য পদ পূরণের জন্য নিয়মিতভাবে পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন করে শূন্য পদে নিয়োগ করা হয়। স্যার 2017 সালে তৎকালীন সরকার মানে বামফ্রন্ট সরকার একটা বিশাল সংখ্যক সাবজেক্ট টিচার নিয়োগ করেছিল এসটিপিসি মৌখিক পরীক্ষার মধ্যে দিয়ে। আমি দেখেছি স্যার 2022 সালে ডিসেম্বরে তারা রেগুলার হয়েছে, এটা সুন্দর স্যার। কিন্তু এই সময়ের মধ্যে 5 বছর 6 বছর আমরা চলছে স্যার সাবজেক্ট টিচার নিয়োগ হয়নি বলতে চলে হয়নি কিছু রং করে বিদ্যার্থী স্কোর করেছে। এই বিদ্যার্থী স্কুলের মধ্যে স্যার সোশ্যালজি, সাইকোলজি, জিওগ্রাফি, ইকোনমিক্স 4টা ডিপার্টমেন্টে 75 জন করে 300 জন নিয়োগ করেছে এবং কোনো প্রোগ্রাম পূর্ণ হয়নি। আমি যতটুকু জানি কিন্তু স্যার তাদের শুধু 4টা ডিপার্টমেন্ট না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ স্যার 6 বছরের কোনো নিয়োগ হয়নি স্যার। স্যার আজকে দেখার প্রতি বছর 6টা ইউনিভার্সিটি, 4টা ইউনিভার্সিটি থেকে আমাদের সরকারি 2টা বেসরকারি ইউনিভার্সিটি প্রচুর ছেলেমেয়েরা স্নাতকোত্তর পাস করে উন্নয়ন করতে চায়, কিন্তু তাদের তো তার কিছু নিয়োজিত হচ্ছে না সাবজেক্ট টিচার স্যার। সাপ্লিমেন্টারি বলুন। আমি বলবো স্যার এই যে যারা বিভিন্ন স্কুল এই যে স্কুলগুলোর মধ্যে যে সংকট চলছে এই সাবজেক্ট টিচার, এটা স্যার কবে এই নিয়োগ করার পরিকল্পনা সরকার নিয়েছে স্যার? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়কজি বললেন মানে নাই বললেই চলে। আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি, এখানে বিগত 5 আর্থিক বছরে বিভিন্ন বিষয়ে যে সাবজেক্ট টিচারের কথা বললেন প্রায় 444 জন 444 সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় কোশ্চেন নাম্বার এবং প্রশ্ন হচ্ছে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে সাবজেক্ট টিচারের শূন্য পদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা। উত্তরে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 546। বিষয় শিক্ষকের স্বল্পতা হিসাবে বাংলাতে, ইংরেজিতে 52, হিন্দিতে 0, কর্কটকে 13, সংস্কৃতিতে 14, ভিডিও ভাষায় আছে 1টা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শনশাস্ত্র 3, সঙ্গীত শাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। এই 546 জন এই কতদিন খালি আছে?
এবং ইংরেজ নতুন নিয়মের কি নিয়মের কোন প্রস্তুতি বা পন্থা গ্রহণ করা হয়েছিল যদি না করা হবে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা মানে চলমান বিষয়। সবসময় রিক্রুটমেন্ট হবে, রিটায়ারমেন্টে যাবে, এর আগে আমি বলেছি যখন আসবে সেগুলো আমরা দেখবো, আর্থিক বিষয় দেখবো, বিভিন্ন বিষয় দেখে তবেই তার ডিসিশন হবে। এবং টাইম টু টাইম দিকে আমরা চাই না যে এখানে যে কোনো জায়গায় শিক্ষক স্বল্পতা থাকুক, সেটা আমরা নিশ্চিত করবো। স্যার আমি স্পেসিফিক বলেছি কতদিন এই কাজটা জনের বেতন পর কতদিন যাবো দেখেন এইভাবে তো গোপাল বাবু যেটা বললেন এই তো দেওয়া সম্ভব। যখন যখন হবে সেখানে স্বল্পতা দেখা যাবে, টিচার ব্যয় করলে স্টুডেন্ট টিচার আমার জানা এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ডিপ্রেসিং প্রসেস করতে পারে। সুতরাং আমি ওনাকে অনুরোধ করবো কতদিন এই পথগুলি থাকবে এবং কবে নাগাদ এগুলি পূর্ণ করার জন্য যে শুরু এই স্কুলটাতে ছাত্রদের কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান স্পিডেড আপ। এটা করতে আমি বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমার একটাই প্রশ্ন, যে শিক্ষক
73. মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে প্রশ্নে দেখা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। উত্তর হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয়ও নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। প্রশ্ন দুই, উক্ত স্কুলগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোন পরিকল্পনা আছে? এটা 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে। প্রতি রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার কর্মরত পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে কতগুলো বিদ্যালয়ে কর্মরত শিক্ষক? রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় কর্মরত পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে 349টি বিদ্যালয়ে কর্মরত শিক্ষক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে প্রথমবার লেট নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে পারে যে রাজ্যের মধ্যে কোন স্কুলে সিঙ্গেল টিচার স্কুল নেই। প্রাথমিক স্তর পর্যন্ত এটা ইজ এ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি 300 স্টুডেন্ট এন্ড 2 টিচার্স। আমি বলছি যে কর্মরতের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর্মরত টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সাল। ইট মিন 21 ইয়ার্স ব্যাক। তারপরে কর্মরতের পুরো রিক্রুটমেন্ট and after few years বাজেটে যেভাবে দেখানো হলো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, and after that কর্মরত করানোর কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion. PCG স্টোরে কর্মরত টিচার নিয়োগ হচ্ছে, that was that to FCGT দিয়ে কোনো কর্মরত টিচার নিয়োগ হচ্ছে। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1, 2, 3, 4, 5 কর্মরত না করে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1, 2 করবো না, ক্লাস 6 করবো না কর্মরতকে, আমি 11, 12 কি করে করবো? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন, আর্থিক সম্পদ থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা, উই ওয়ান্ট টু নো দ্যাট। কর্পোরেট বিষয়টা যেহেতু দিস ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দিস স্টেট, আজকাল আমরা দেখেছি নট অনলি কর্পোরেট স্পিকিং পিপল, নন কর্পোরেট স্পিকিং পিপল আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলেন কলকাতা গান্ধের নৌকা, যারা ইভেন আমাদের পরিষদীয় বিষয়ের মন্ত্রী কর্পোরেট এক্সপার্ট, কাঁচামারা স্কুলে উনি যখন পড়াশোনা করতে শিখেছে, একান্তে আমাদের মধ্যে কর্পোরেটে আলোচনা। এই যে কর্পোরেট শিখার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2020 সালে সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা। এখানে আমাদের কতজন আসছে না, বিদ্যালয় ভিত্তিক কর্মরত শিক্ষকের পরিসংখ্যান এরকম। একজন কর্মরত শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 506, একজন। 2 জন কর্মরত শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 144। 3 জন কর্মরত শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 40। 4 জন কর্মরত শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 3। 5 জন কর্মরত শিক্ষক অবস্থান, স্কুলের সংখ্যা 2।
আপনাদের দ্বারা রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিঃসন্দেহে। তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, স্যার শুনে খুশি হলাম। আমি যখন বিধানসভা ছিলাম আজ ছিলাম তখন মাননীয় পরিষদের মন্ত্রী ছিলেন, তখন ইংরেজ ছিল অনেক, তাইলে ক্লাস 1 থেকে 5 পাঁচজন পাঁচজন টিচার থাকতো, তাইলে কতগুলি স্কুলে মানে 5টা ক্লাস 1 to 5 তাহলে কেউ ছুটি হয়ে যায়, কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা? যতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা, তারা এটা তো এই মুহূর্তে তো আচ্ছা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উত্তরে উনি বলেছিলেন যে রাজ্যের মধ্যে একটা ক্লাস 1 থেকে ক্লাস 9 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না। সেরকম আমি মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে ব্যাপারটা, এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলো নাকি এডিসি পরিচালিত স্কুলগুলো? কারণ আমার এরিয়াতে সাধারণ বিধানসভা মোট 15টি বিদ্যালয় জেডি এবং এসবি মিলিয়ে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল টিচার দিয়ে পরিচালিত হয়েছে। এই স্কুলগুলোর নাম যেমন রামখানহাট চৌধুরীপাড়া এসবি স্কুল, তবলাজয় চৌধুরীপাড়া এসবি স্কুল, বীরঞ্জয় চৌধুরীপাড়া এসবি স্কুল, চৌধুরীপাড়া জেডি স্কুল, মনোরঞ্জন চৌধুরীপাড়া জেডি স্কুল। ঠিক আছে, এটা একটু ক্লিয়ার করার জন্য মানে মুখ্যমন্ত্রী মহোদয়ের আমার যে প্রশ্নটা ছিল, because not only for the general education শুদ্ধ করেছে রাজ্যটা এডুকেশন তাইলে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তো, আর কথাটা শুনুন না, আপনি তো ইউ শুড বি নিউটেড। ব্যাপারটা হলো প্রথম কথা হলো আপনি আমার কোন বিষয়ে প্রশ্ন থেকে দিয়েছেন, দ্বিতীয় কথা এটি যে উত্তর পাবো না। আমার বক্তব্য ছিল রাজ্যে তাহলে এডিসি শুদ্ধ, মুখ্যমন্ত্রীর কথা এখানে খুব খুশি হয়েছে। এখন দেখেছেন যে আমার একজন ভাই ছোট ভাই কথা শুনে তো অনেক হাউজিংয়ের মধ্যে এটা একটা পাবলিক আমাদেরকে পাঠিয়েছে কথা বলা। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন আমাকে কিন্তু আমি আপনাকে বলছি, আপনি কিভাবে বলছেন ওটা অসন্তুষ্ট হয়েছে? আর উনি বলেন ওভার বলেন না খাতায় চেক করেন, আপনি কথা বলেন। আমি অসন্তুষ্ট হইনি, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি একটা কথা বলি, এই যে পিছন থেকে উঠে দাঁড়াচ্ছি, এখন কথা হলো আপনার বক্তব্য
পয়সা স্কুলের সিঙ্গেল টিচাররা সব মিলিয়ে উনি তো আশ্বস্ত করবেন যেমন ওনার 15টা স্কুলে নেই তবে ওখানে কখন যাওয়া আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে তো নতুন করে একটা পদ্ধতি দিতে হবে। সেটা হচ্ছে ক্লাস হচ্ছে 5, এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি করে দিলাম দুজন শিক্ষক, তাহলে ক্লাস 1, 2 একসঙ্গে ক্লাস হবে, 3, 4 কি একসঙ্গে ক্লাস হবে? ঠিক আছে, ঠিক আছে, আমার কথা হচ্ছে শিক্ষক নেই, ঠিক আছে দিতে পারছি না। আপনারা বলেন ভালো করে ক্লাস 1, 2 কি একসঙ্গে ক্লাস হবে? আমি দেখছি অনেক স্কুলের মধ্যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতিক্রমে আমি একটা বিষয় বলছি। এখানে সিনিয়র মেম্বার বিশেষ করে উন্নয়ন আদালত চিত্রবাবু ডাক্তার সরকার পার্লামেন্ট এইটা আমার কোশ্চেন 1, 2, 3, 4, 5 কেন 3জন, কেন 4জন, কেন 5জন, 2জন কেন? শিক্ষার অধিকার পার্লামেন্টে আলোচনা হয়, আমি জানি না, আমি আমাকে অশ্রদ্ধা করে বলছি। ওইখানে সিস্টেম জানেন, যদি প্রাইমারি স্কুল 60 স্টুডেন্ট থাকে তাহলে 1, 2, 3, 4, 5 even the 9 students 3 teachers more than 120 পর্যন্ত 40 এটা আপনার আমারও আমি যখন শিক্ষা করতেছিলাম আমার আশ্চর্য পার্লামেন্টে আইনটা হলো একজন পার্লামেন্টে এমপি চোখে পড়ো না, এই সমস্ত রাজনৈতিক দলে এই জিনিসটা বুঝতে হবে। এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এসব কিচ্ছু বলে দিতে হবে, ওই আইনে সবাই চলছে। 2 নম্বর মাননীয় বক্তব্য বারবার বলছেন না এই কটে স্কুলে কত টিচার আছে উনি বলতেন সেই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী স্কোপ নেই। আর আপনি বলছেন 2002 এর পরে কম্পোরার টিচার, একটা হলো কম্পোরার, আমরা কিছুদিন আগেও পড়ছিল 18 জন কম্পোরার প্রফেসর নিয়োগ করেছিলেন। শুনুন, কম্পোরার টিচার কিন্তু প্রাইমারিতে কম্পোরার টিচার নিয়োগ হয় না। যখন আপনার টেস্ট শুরু হলো তখন আর কিন্তু কম্পোরার বলে কোনো টিচার থাকবে না, ওরাই কম্পোরার পড়াবে। আমি কি টেটের নিয়োগটা আমি পাতে দেবো? টেটের সিস্টেম হলো কম্পোরার জন্য প্রাইমারিতে কোনো টিচার নিয়োগ এটা বুঝতে হবে। আর উপরের দিকে কম্পোরার সাবজেক্ট টিচার বলছেন যেটা বলছেন সুন্দর যেগুলি আছে ওগুলো সাবজেক্ট টিচার, প্রাইমারি সাবজেক্ট টিচার থাকে না। এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে সেই জন্য যারা ভাসি তারাই উল্লেখ করা এখন একজনও বাকি নেই যারা কোয়ালিফাইড সবাইকে চাকরি দেওয়া হলো এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই যে তারা যারা যারা কম্পিউটার ভাসি তারা পড়াচ্ছে 1, 2, 3, 4, 5 এটা জানার জন্য বলছি। ভাইরাস তো বাকি কিন্তু যেটা যাগুলি আপনি যেটা বলছেন এই প্রশ্নে কতজন খালি আমরা কোনো এডিসির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না। আমরা শুধু বলেছি এত হাজার টিচার তুমি নিয়ে যাও, তুমি সেখানে তোমার ডিস্ট্রিবিউট করো। এবং আপনি
আপনাকে সমর্থন করে আপনাকে সমর্থন করে এগুলো বলছেন কেউ প্রতিবাদ করো না। আরে নিউ এডুকেশন পলিসি খারাপ প্রতিবাদ হচ্ছে ছাত্র সমাজ, অভিভাবক সমাজ। শিক্ষার অধিকার নিউ এডুকেশন পলিসি দান করতে পারেন এবং এই জন্য শিক্ষার অধিকার দাবি করতে হবে। নিউ এডুকেশন পলিসি একদম নিউ করছেন যেটা মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে আসেন 1 থেকে 1.5 মিনিট। মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা। পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছেন যে এডিসির উত্তর এখানে I know for sure যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এডিসিতে খবর নিয়ে এডিসির ব্যাপারটাই right to education is 30:1 তো 60 জন্য 2 জন মানে 30 জন একজন করে now I am asking মানে 30 জনে একজন রাখতে হবে বলে আমি 30 মানে 5 জনের জন্য একজন টিচার করবো না, এদের কোনো বাধা আছে? যদি বাধা না থাকে আমি যদি বাধা আমি নিয়োগ করতে পারবো না যে সব পয়েন্ট যারা করেছে সব চাকরি পেয়েছে আমার পরীক্ষা নিয়েছে যারা দেবে আমি বলুন না তারা ভারতবর্ষ কোন রাজ্যে আপনি কেউ অন্য জায়গায় নিয়ে এটা ওই সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন ট্যাক্সি চালক এখন যেটা দেখেছে এটা মাত্র কিছু ধরে দিবে আর বছর খুঁজে দেখুন একটা স্টেটে বলুন যে আপনার শিক্ষা আমরা ট্রেনিং করে ওই সময় অবস্থা তো দেখেছে। ঠিক আছে, আমি মাননীয় সমস্যা দিতে পারলাম না। এখন প্রশ্ন 1 মিনিট এখন প্রশ্ন সমস্যা হলো যাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করলাম। আমরা অ্যানাউন্স করেছেন তো ওনারা আগে ডিসকাস করেছে ওই ভদ্রমহিলাকে একটু দিলে আমি কিন্তু বারবার সচেষ্ট ছিলাম মাননীয় সদস্য যখন আমরা বলুন বারবার সচেষ্ট ছিলাম। Honorable Speaker, sir, admitted question number star 81. Honorable Speaker, sir, মাননীয় এমএলএ শ্রীমতী নন্দিতা রিয়া প্রশ্ন করেছেন। প্রশ্ন নম্বর 1, গন্ডারপিতা মহকুমায় কতজন রেজিস্ট্রিকৃত মৎস্যজীবীরা 2022-23 অর্থ বছরে তথ্য অনুযায়ী গন্ডারপিতা মহকুমায় রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে 3032 জন। প্রশ্ন 2, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় কত? উত্তর, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় 8,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত। যেভাবে এখানে বলা হয়েছে 3032 জন আনবেন আইনে তিনি রানাগুলি মহান শিক্ষা কনস্টিটিউশন কথা থানায় তিনি আয়োজিত ফিচারি দিয়ে মানে আরো কয়জন ফিচারম্যান SC ST उनके जनरल कैटेगरी कम उनके देखो যে online ওনা আসছে রিপোর্ট নামে নিবরক হলো যে online আইতো 8,000 দেখা যায় কিন্তু
ang dinamani যে প্রত্যেক বছর 3 মাস ফিশারি পদ্ধতি 3 মাস ফিশারি পদ্ধতি তোমার বলনি monthly 1000 চাইতে বলবো বছর 3000 চাইবে কিন্তু তাও নিয়ে দিল যে monthly 1000 আর তো কোনো সারা থাকায় তাও নিয়ে যে মানে দাম মানে অনুসারে এক মাসও 1000 আর কোনো মুখস্থ গিয়ে হয় মানে খালি ভাবে আমি ছাড়া নাই অনারেবল স্পিকার নিতে যে মিনিস্টার ফিশারি দপ্তর নি যে মান্থলি 1000 মাস আগে থাকার হয়ে যে বড় 3 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস ফিশারি কত সংগ্রহ নিতে চাই ইনকাম গভর্নমেন্ট মহল নাইনান বগে হিংগাকে যে নাইমানি 2019 যে 2019-2020 যারা রেজিস্টার ফিশারি ন কিন্তু আরো যে মানে অনেকজন লামামাই কানেক্টিভিটি যে আমি দুপুর নগরী যে গন্ডা ফিশারি আন্ডারও রোড কানেক্টিভিটি বাই অনেক বড় হাঁটার রোড বাসে যাওয়া রোড কানেক্টিভিটি করে বড়মি হ্যাঁ মানে অমনি বাদে আনা নাই বড় নর্থ বড় লেখা ফিশারি দপ্তরে হচ্ছে যারা আরো রেজিস্টার গুণ নাই যে 2019-20 জন কিন্তু অনেক পরিবার সঙ্গ অনেক পাড়া সঙ্গ তার সূত্রাবো বড় লামাবাই হাজার তিনি দপ্তরে হচ্ছে আরো তিনি পাবলিক বিভাগে মিনিস্টার আন্দোলন করে সাধারণ যে অনেকটা ফিশারি জন্য যে সম্মুখ হচ্ছে যে সম্মুখ পাই ও যে নগর যে জলাশয় আরো যে সম্মুখ নেই সাবডিভিশনে আন্ডারও 3-4টা পাড়া সঙ্গ কাগজ যারা লোক আনতে করে হিংগাকে ওরা নগরী আরো সঙ্গ হ্যাঁ মানে সাবডিভিশন আরো মানে যারা ফিশারি যারা আরাম নাই তারপর যারা বড় যেগুলো গভর্নমেন্টে নির্মাণ বড় থানানি লামা করে আরো সুবিধা নাই না দেখবে ও কংনাল মুগানকে যারা আরাম চালায় থানায় বছর আমি রিপোর্ট মামানি 19 লাখ নি বলনি আপনার স্টক হবে কিন্তু দ্বিতীয় দেখা আসবে ত্রিপুরা সাথে মাত্র proposal for government slide lag. Nangante tapos jarawo आपको जरूरत है हमें वो जो 19 लाख दिखाते तारो ओ को सोचते संभाल ना तुम्हारी ये सब कोई हो सकते ना है मतलब आने वाले देखा और 19 लाख हमें यलों ओ को सोचता भी बारो 12 लाख का देखा बारो दिलाने वाले अब ना थाना शुरू मैंने जैसे इनके को पब्लिक डिमांड करो হ্যালো মানে সামনে বছর 19 লাখ মানুষ তাই ও পার বছর 12 লাখ করে নাও তে পার নাই রে আবার মাননীয় স্পিকার স্যার আমার একটা কোয়েশ্চন না আমার একটা না একটা ম্যাচ চলছে না এই কারণ প্লিজ একটু হয় না মাননীয় উত্তর দেবেন ওরা মাননীয় সদস্য মাননীয় স্পিকার স্যার মাননীয় সদস্য নন্দিতা রিয়াং যে বিষয়টি পাবলিক শাখা আমি তো ফিশারি সাইমান বুঝিকা सबका चिंता कराया है और उत्तरी मानी बात तो माननीय महोदय विशेष করে বলেছেন যে প্রত্যেক মাসে নম্বর জলাশয়ে স্পার ডেটা গিভেন বাই ফিশারি ডিপার্টমেন্ট এখানে 3 মাস মার্চ মাস বন্ধ থাকে মাছ ধরাটা হয়েছে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় তারা যাতে তাদের অসুবিধা না হয় তারা রেস্ট্রিক্ট আমাদের মাছ চাষি আছে সেই তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1000 টাকা করে দেওয়া হয় কিন্তু মূল বিষয় আমার মনে হয় মাননীয় সদস্য কিন্তু জানেন তাকে এটা জানানো উচিত
এই যে ডুঙ্গুর জলাশয় এটা সম্পূর্ণটা কিন্তু জিটিএডিসির অধীনে। এখানে আমরা প্রত্যেক বছর, যেমন ধরুন আমি আপনাকে বলি 2020-21 অর্থ বছরে আমরা 24 লক্ষ মাছের পোনা ডুঙ্গুর জলাশয়, 21-22-এ 29,000 মাছের পোনা আমরা দিয়েছি, 22-23-এ 26 লক্ষ 40,000 মাছের পোনা আমরা দিয়েছি। এছাড়াও ডুঙ্গুর জলাশয়ে মৎস্যজীবীদের রোজগার বাড়াতে উক্ত জলাশয়ে কেজ কালচারের মাধ্যমে মৎস্য চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ডুঙ্গুর জলাশয়ে 1512টি খাতা স্থাপন করা হয়েছে এবং তাতে মাছ চাষ শুরু হয়েছে। ডুঙ্গুর জলাশয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্যান কালচার পদ্ধতিতে মৎস্য চাষের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়। এছাড়া উল্লেখযোগ্য যে গন্ডারপিছা মৎস্য দপ্তরের সর্ব ফার্মে যার আয়তন 10.32 হেক্টর 75টি পুকুরে বিভিন্ন মাছের পোনা উৎপাদন করা, যেমন রুই, কাতল, মৃগেল, শিম, কই, কার্জিউ, ট্যাংরা, পাঙ্গাস মাছের পোনা ইত্যাদি উৎপাদন করা হয় এবং মৎস্য দপ্তরের বাজেট অনুযায়ী বিভিন্ন মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়। বর্তমান অর্থ বছরে বিভিন্ন স্কিমে 1769 জন পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয়। আমি আরেকটা জিনিস শিক্ষকের আপনাকে অবগত করতে চাই, আপনি চাইলে নোট করতে পারেন। কেজ কালচার আন্ডার আরআইটিএস ডুঙ্গুর 2022-23 অর্থ বছর এবং 21-22 অর্থ বছরে 20,67,31,000 টাকা আমরা ডুঙ্গুর জলাশয় ডেভেলপমেন্টের জন্য দিয়েছি। তার মধ্যে কেজ কালচার একটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা প্রায় 1500 উপরে কেজ কালচার সেখানে দিয়েছি। 16টি নৌকা তাদের মাছ ধরার জন্য আমরা দিয়েছি। এর বাইরে অনেকগুলোই আমরা বেনিফিট দিচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে এটাও আমার মনে হয়, আমি একটা লাইন শেষ করছি আমার মনে উত্তর, যে পরিমাণ রেভিনিউ সেখানে আসার কথা, যেহেতু এটা টোটালি জিটিএডিসি কন্ট্রোল করে, তার রেভিনিউটা জিটিএডিসি নেয় এবং সমস্ত বেনিফিট সবটাই জিটিএডিসি কন্ট্রোল করে। কিন্তু আমরা এত টাকা খরচা করার পরে, এত বেনিফিট দেওয়ার পরে, এত বড় জলাশয় থাকার পরেও আমরা যেটা লক্ষ্য করছি, আমি শুধু 3 বছরের আপনাকে বলছি, 2018-19-এ আমরা সেখান থেকে মাছের পেয়েছি 414 মেট্রিক টন, 19-20-এ পেয়েছি 1254 মেট্রিক টন, 20-21-এ শুধু 48 মেট্রিক টন, অনলি 48। এটা অনেক ডিক্রিজ হয়েছে, যদিও কোভিড মহামারীর রিজন বলা হয়। আবার 21-22-এ আমরা পেয়েছি মাত্র 730। তো এক বছরে দেখুন 1254 মেট্রিক টন আমরা উৎপাদন পেয়েছি, কিন্তু সিমিলারলি এখানে আমরা সাপোর্ট অনেক কিছু দিচ্ছি, কিন্তু রেভিনিউ সেই জায়গা থেকে সেই পরিমাণ আমাদের আসছে না, আমাদের স্টেটের যেটা টাকা উঠছে সেটা ইনক্লুড হচ্ছে। তো আমার মনে হয় আপনারা যেহেতু এডিসি কন্ট্রোলে আছে, সরকারে আছে, এখানে আরেকটু সিরিয়াসলি দেখা হচ্ছে। বিরোধী দলের তো এখানে আছে, এটাকে আরেকটু সিরিয়াসলি আমরা ঠিক আছে। এখন আরেকটা ম্যাডাম উনি বলেছিলেন গড়ের বিষয়ে, গড়ের বিষয়টা এরকম, আগে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে গড় দেওয়া হতো, প্রায় 21 সম্ভবত 19-এ 300 মতো গড় দেওয়া হচ্ছে। কিন্তু বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনা সবাইকে গড় দেওয়া হচ্ছে, সেই কারণে ফিশারম্যানদের জন্য আলাদা করে গড়ের ব্যবস্থা করতে পারে। রাস্তা তো যে জিনিসটা যেভাবে করা হবে আমার Honorable Speaker, sir, আজকে বিষয় সিলেবাস হলো যে পত্রগুলো সবার টেবিলে পেশ করেছিল, মাননীয় মন্ত্রীদেরকে আমি বলবো এবং আমরা পরবর্তী সময়ে পার্টিকুলার কোনো কাজ, একটা কাজের উপরে 10 লাখ টাকা বেশি খরচ করতে বৃদ্ধি করা হবে। পার্টিকুলার কোনো ওয়ার্কের উপরে 10 লাখ টাকা পরিষ্কার বা পরিষ্কার করা হয়। মানে কি এমএলএ হাত বাড়ানোর কথা বলছেন না, কাজের ইয়েটা এমএলএ হাত বাড়ানোর কথা বলছেন না, মানে কাজের যে ইয়েটা থেকে বাড়িয়ে
এটা 30 লাখে নেওয়া যায়। ওয়াটে বুঝতে পারছি। বিষয়ে একটা চিঠি অলরেডি আমি এটাকে করা যায় আপনি একটা প্রশ্ন করেন স্পেসিফিক ভাবে আর তার পরবর্তী বক্তা মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। মাননীয় চিন্তনবাবু মাঝখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রশ্ন দিয়েছিলেন। নিউ এডুকেশন পলিসির বিরোধিতা সারা দেশে হয়েছে। আমি জিতেনবাবুর জ্ঞাতার্থে জানাতে চাই, জিতেনবাবু নিউ এডুকেশন আপনি শুনেনি, এত ধৈর্যওয়ালা হবে না, ধৈর্যওয়ালা হবে না, ধৈর্যওয়ালা হবে না। জিতেনবাবু একটু শুনে একটু শুনে আমি বলুন না, একটু শুনে আরে 35 বছর বলবেন, 6 বছরে শুনতে পারেন না, একটু ধৈর্য ধরুন না, ধৈর্য ধরুন। ব্যক্তিগত আপনার জ্ঞান কিন্তু অনেক কম হতে পারে, কিন্তু আপনি যে নিউ এডুকেশন পলিসির উপর আপনি যে প্রশ্ন উঠিয়েছেন যে সারা বিরোধিতা হয়েছে, নিউ এডুকেশন পলিসি 2020 সালে 29শে সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। 34 বছর পর এই নিউ এডুকেশন পলিসির চর্চা 2014 পর থেকে শুরু হয়েছে। আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে, আমার নাম কিশোর বর্মন, আমি তখন পশ্চিমবঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি। গোল পার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তাতে একটা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করেছি। তাতে দেশের সমস্ত প্রমুখ যে ইনস্টিটিউশন আছে তাদের ডিন, তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রফেসর এবং বিভিন্ন শিক্ষাবিদ, বামপন্থী, ডানপন্থী, সবপন্থী যারা ন্যাশনালিস্ট আছেন, 3 দিন ব্যাপী এই নিউ এডুকেশন পলিসির উপর চর্চা হয়েছে। সেখানে প্রথম ড্রাফট সেখানে তৈরি হয়েছে। সেই প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে, সেই অর্গানাইজারদের মধ্যে আমি একজন। তারপর এটা নিয়ে সরকারি বেসরকারি ভাবে 5 বছর ধরে সারা দেশে চর্চা হয়েছে। দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশনে চর্চা হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে চর্চা হয়েছে, সমস্ত পার্টির কাছ থেকে তাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি সেখানে চাওয়া হয়েছে। অনলাইন অফলাইন সমস্ত ভাবে যত প্রক্রিয়া আছে সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজেশন চাওয়া হয়েছে। সারা দেশ থেকে সমস্ত সাজেশনের ভিত্তিতে এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। আমি জানি না আপনি এই সেই নিউ এডুকেশন পলিসি আপনি করেছেন কিনা, নিশ্চয়ই করেছেন। যদি মনে হয় এই এর উপর চর্চা হবে, আমি আপনার সাথে করতে প্রস্তুত আছি। যে কোনো সংক্ষেপ খুব ভালো। আমি সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ইউ ওপেন্ড আপ দিস ইস্যু। I was the member of the parliament at time. মাননীয় স্মৃতি ইরানি ছিলেন ইন্টারন্যাশনাল মন্ত্রী, সেই সময়কে ইনিশিয়েটিভ করেছিলেন এবং পরবর্তী সময়তে হয়েছে নাকি প্রসেস ঠিক আছে। এর বিরুদ্ধে যে একটা এই পলিসি ডিসকাশন হয়েছে, তার যে ডিবেট করি অসংখ্য প্রতিষ্ঠান থেকে, স্টেক হোল্ডার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি গৃহীত হয়নি। যার কারণ হলো রতনবাবু বলেছেন 60 জন যদি স্টুডেন্ট হয় মাত্র 2 জন থাকবে।
কিশোরবাবুর বক্তব্যটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসতে পারি, ঠিক আছে? আরে একটা বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবে, আলোচনা থাকতেই পারে। আপনি এক পক্ষে বলবেন, কৃষ্ণবাবু থাকতেই পারে। এবং আমি দেখছি আপনি বারবার আপনি রতনবাবু ঘোরাতে যাচ্ছে না, আপনি কিছু বললে আপনি রতনবাবু ঘোরাতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন 2001 আর ছিল নিউ এডুকেশন পলিসি 20 কথাই বলতে পারছি না। ওকে রতনবাবু, ঠিক আছে। পার্লামেন্টে আইন হয় শিক্ষার এই যে বলছে নিউ এডুকেশন পলিসি আইন বলছি কারণ গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না। আপনি গ্রহণ করেন না, কিন্তু পলিসি আপনি নাও করতে পারেন। এটি রাষ্ট্র। ঠিক আছে, ঠিক আছে। সে বলছিলেন একজনের সঙ্গে কথা বলেন, একজনের সঙ্গে কে কথা বলছিলেন? দেখি না, আমি বলছিলাম সুযোগ দেবো। কি বলছিলেন বলুন? আমি বলছিলাম যে আমি এবং নয়ন সরকার দুজন মৌসুমী প্রস্তাব এনেছিলাম যে আজ আমাদের রাজ্যে হয় না, মাননীয় নির্মল আরো করেছি কৃষকদের ক্ষেত্রযুদ্ধের কিছু দাবির ভিত্তিতে আজকে তারা একটা বিধানসভা অভিযান সংগঠিত করছে। এই বিষয়টা নিয়ে তারা চেয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, 10 মিনিট সময় দেওয়া হয়। হাউসে বলবেন, এটা মুখ্যমন্ত্রীর সঙ্গে পাঠ করতে দেখা করবেন। আপনি বলছিলেন এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হোক। না, কি আলোচনা হবে? আপনি কি সমস্যা আছে? আমি বলছিলাম নির্মলবাবু না পারেন, নির্মলবাবু রতনবাবু একদিন বলেছেন আমার দাঁড়াতে হবে। এটা আগে ছিল, past is a waste paper, present is a use paper, future is a question paper. So do public service carefully, otherwise you are going tissue paper. ঠিক আছে, ঠিক আছে। এই জন্য বলেছি রতনবাবু একটা কথা বলবো, আমি দেখছি রতনবাবুর কোথাও দিয়ে আপনি আটকে যান। রতনবাবু আটকে যান দেখছি আপনি কি রতনবাবু। আমি বলছিলাম যে এটা কিসের ওনার প্রশ্ন হয়েছে কৃষকের বহুবিধ সমস্যা। আইনটা বলে আপনি জানেন, আমার বলতে হবে পরে the motion shall be restricted to a specific matter of recent occurrence. বিষয়টা কি recent ঘটনা ঘটছে? সালমান না, বীজ পান না, জল পান না, নাকি বীজ পান না, সবই তো পাচ্ছে। সুতরাং কেন আনার জন্য কাউকে বলবেন আমাকে করবেন, আমাকে এখন আমি না কেন আপনাদের শুধু দিতে পারবো? আমি রতনবাবু একটা মূল্যবান কথা বলেছিলেন যে প্লিজ নিউ কামার যারা আপনারা চলেন আপনারা শেখান। আজকে মালিক কেউ থাকে এই কথাগুলো হতো না। প্লিজ আপনারা শিখে যাবেন। মাননীয় সদস্যগণ, দৃষ্টি আকর্ষণ করি, মাননীয় সদস্যগণ, এখন সবার কার্যসূচি দৃষ্টি আকর্ষণ করি। আজ একটি দৃষ্টি আকর্ষণ সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দৃষ্টি হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণ নোটিশ স্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেবনা মহোদয়। নোটিশের বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে। এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি। বলবেন রেফারেন্স থাকবে স্যার, শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে এনেছেন আমাদের অপোজিশন লিডার অনিমেষ দেবনা মহোদয়। তবুও যেহেতু এসছে আমি আবার পড়ছি যে রাজ্যের উন্নত শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষক এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একথা সত্য যে বর্তমানে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের স্বল্পতা রয়েছে। মূলত নিয়মিতভাবে প্রতি মাসে কিছু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, রিটায়ারমেন্টে যান। তাছাড়া শিক্ষকের স্বল্পতার পিছনে আরেকটি কারণ, যেটা আমি একটু আগে বললাম, ট্রেডমার্ক সারা জীবন যেটা মনে রাখবো, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ শুনে তাদের যে নিযুক্তি শেষ হয়েছে, সেটার কারণে একটা শিক্ষক স্বল্পতা। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতি সংখ্যা নির্ণয় দেওয়া হবে। স্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1239 জন, বিষয় শিক্ষক 586 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর শিক্ষক নিয়োগ করে থাকে, টিচার রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাতে টিচার ট্যাগের মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষককে নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরে যে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9 ল্যাখ ও উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11 এদের জন্য নিয়মিত টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবির মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা। গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটর যেটা আমি একটু আগে বললাম সেটা করা হয়েছিল। এসব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা নির্ণয়। স্নাতক শিক্ষক আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিষয় শিক্ষক পোস্ট গ্রাজুয়েট টিচার দেখা হয়েছে 446 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6466 জন। সরকারের আর্থিক সংস্থার উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করা যায় এবং সেই বিষয়ে আগেও কথা হয়েছে। এখানে উল্লেখ যে মাধ্যমিক স্তরে 230 পদের টিচার রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার গ্রহণ করেছে, কিন্তু 230 পদের সংরক্ষণের উপর একটি মামলা, যেটা এর আগে আমরা কথা বলেছি, এই কারণে এটার একটু সমস্যা হচ্ছে আমাদের। আর বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে চেষ্টা করছি যাতে এই স্বল্পতা দূর করা যায়। Point of clarification. Honorable Mukhyamantri এবং আপনারা both sides we have discussed regarding shortage of teaching. তারপরেও there are few points, যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড HM দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools where PTOs are not there. Where the HM is not there, দেখবে that সরকারের এবং মুখ্যমন্ত্রী যদি না থাকে, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই ঘাটতি আসবে। ইন দি সেম ম্যানার অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। And there are so many schools. আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, টিচার তারা নিয়োগ করছে টিআরপি, but there is a system যে আউটসোর্সিং করা হচ্ছে। There are vocational courses এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আবার বেরিয়েছে যে 50টা স্কুলে ইলেকট্রনিক, হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে
ভোকেশনাল কোর্স চালু হবে। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I say একটা হচ্ছে APMSC করে as a ভোকেশনাল কোর্স করা what is the salary only 9,000 এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পাঁচ কাজ ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবে। তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই খেতে পারছেন, এর তারপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে বেড়ানোর জন্য নিয়ে যেতে হবে এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থ বিল সাবমিট করার পর তারা পাবে। তাতে কি হচ্ছে ইন সো মেনি স্কুল, আমি বেহালা স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না। কেন? বলছে যে বেতন কম। কেন বেতন কম? আমি মুখ্যমন্ত্রী বলছি এই আউটসোর্সিং এর দুইটা এজেন্সি আছে। একটা হচ্ছে একটা সংস্থা যারা নিয়েছে এক্সট্রা মার্কস, আর একটা হচ্ছে SIBICB। APICB ইনস্ট্রাক্টর সিভিল দ্বারা নিযুক্ত, তারা পাচ্ছে মাসে 9,000 টাকা করে এবং এক্সট্রা মার্কস যেটা লিড করছে তারা পাচ্ছে 10,000 টাকা, সামথিং লাইক। তাতে কি হচ্ছে ঢাকার মধ্যে এই সমস্ত লোক দিয়ে ভোকেশনাল কোর্সে আপনারা চালু করতে চেষ্টা করছে, এরা সেখানে যাচ্ছেন, দে আর নট গোয়িং। এই বিষয়টা যদি আপনারা না দেখে আননেসেসারিলি ভোকেশনাল কোর্সটা হ্যাম্পার হবে এবং টিচার দেওয়ার পরেও কিন্তু টিচাররা যাচ্ছে, এই বিষয়টা কি করে দেখবেন? দিস ইজ ওয়ান ইস্যু আই এম ব্রিংিং টু ইয়োর মিটিং। এনাদের যে বক্তব্য হলো মাননীয় মুখ্যমন্ত্রী যে বলেছেন 10,301 জন লোকের চাকরি যাওয়ার পর শিক্ষক স্বল্পতা সৃষ্টি হয়েছে ত্রিপুরায়। অনেকেই প্রশ্ন করছে, আমার কাছেও আসছে, আমি জানি অনেক এমএলএদের কাছে তারা যাচ্ছে, কোর্টের বিভিন্ন গাইডলাইন নিয়ে ওরা আমাদের কাছে আসছে। গতকাল আমি বললাম চাকরি দেওয়ার মালিক তো আমার না, আমি না, আই ক্যানট গিভ ব্যাক দেওয়ার জব। এবং হাউসকে আমি কোথাও বলছি না না মায়ের রিলেটিভ, আমার মায়ের দিক থেকেও কোনো 10,330 জনের কেউ চাকরি দেয়নি। ফ্রম মাই ফাদার সাইড অলসো নো ওয়ান গট জব ইন 10,323, কারণ আমরা সেই সময় সিপিএম করি না। আমি জানি সিপিএম করি না বলে আমাদের both sides did not get it. তারপরও 10,330 জনের পক্ষে আমি একটাই প্রশ্ন করবো, তার পক্ষপাতী যে প্রশ্ন করছি, কোর্ট যে সর্বশেষ রায় দিয়েছে তাতে তারা বারবার বলছে যে only 462 যাদের নামে কোর্টের থেকে সমন বেরিয়েছে তাদেরকেই কেন বাদ দেবে না, বাকিদের কি হবে? তারা জানতে চায় যে এইসব হাইকোর্ট, সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন করার পর সর্বশেষ সরকারের স্ট্যান্ডটা সরকার কি এদের চাকরি দেবে না দেবে না, they only want to know। না দিলে আপনি দোকান খুলে বসবে, but some of them they are still hoping যে কোনো না কোনো দিন হৃদয়বান মুখ্যমন্ত্রী তাদের চাকরি ফিরিয়ে দেবে। I did not answer their question yesterday. আমি তাদের বললাম যে আপনাদের পক্ষে as an MLA, as a leader of opposition, আপনাদের কনসার্নটাকে বিধানসভায় আমি করব এবং মাননীয় সরকারের কাছে জানতে চেষ্টা করব 10,323 জনকে ফিরিয়ে নেওয়া হবে কি না।
yes, it is yes. If it is no, it is. That's it. Thank you, sir. Point of clarification. মাননীয় মুখ্যমন্ত্রী স্যার গত 11 জানুয়ারি আপনি 10,323টি নিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি গঠন করার কথা বলেছিলেন 3 সদস্যের। 31শে মার্চের মধ্যে এখানে রাজ্য সরকারের করার কথা, রাজ্য সরকারের উনি বলেছেন কথা বলছেন কি কথা রিপোর্ট জমা করেছে সেটা স্পষ্টীকরণ চাই। সরকারিভাবে যে রিপোর্ট জমা করেছে তার স্পষ্টীকরণ যে অ্যাডভাইজারি কমিটি গঠন করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, তার যে শিক্ষক সম্প্রদায় ওইটার স্পষ্টীকরণ চাই। থ্যাংক ইউ স্যার। মাননীয় উপদেশ মহোদয়, এই কলিং এর যে বিষয়টা এখানে এসছে টেকনিক সে নিয়ে আমি আগে বলেছি যে টপ লট রিগার্ডিং এখানে আবার 10,300 দিয়ে ঢুকে গেল, প্রফেশনাল টিচার এটাও ঢুকে গেল। তো যাই হোক ঢুকুক ভালো, কিন্তু সবকটাই যা যা বলছেন আমি অলরেডি ওয়েলকাম করি এবং নিশ্চয়ই বিষয়গুলো দেখবো। আরো কোনো ডিটেলস দরকার, এগুলো আগের থেকে বললে আমি আরো রেখে দিতাম খবর। বাকি তো আপনার এই বিষয়ে উত্তর আমি দিয়েছি। আর 10,300 বলে আর আপনি বললে তো ওই আবার ওনাদের করে যাবে, ওনারাই বললেন আবার এখানকার যারা ছিলেন তাদের কাছে গেল। এই যে সুন্দর কথা বললেই সমস্যা, বলে লাভ হবে না। আপনারা রাইট এই বিষয়ে কথা বলেন, আপনাদের কোনো রাইট নেই, আপনাদের বিষয়ে রাইট নেই বলছে, আপনাদের কারণে আপনার সমস্যা হয়েছে এবং আপনাদের কারণে আপনারা সৃষ্টি করতেন এই বিষয়ে কথাই বলবেন। বলছেন আপনি যেভাবে যাচ্ছেন খবর দিয়েছেন, আমাদের কিন্তু খুব ভালো, এই ইনফরমেশনও দরকার। ধন্যবাদ। Reporting of petition. Organize the ground action clarification regarding a petition. আমি figure যাব। Effectively, thanks to the Federal Government, যে উনি চান ও রতন বাবু তো স্বল্প মহান উনি তো আমার বর্তমান শিক্ষানীতিতে যদি স্বল্পতা আমাদের দূরীকরণ করা না যায় তাহলে ডাবল ইঞ্জিন না সরকার পক্ষ থেকে কোন প্রপোজাল ফর দ্য নর্থ ইস্ট রিজন ত্রিপুরা ইজ দ্য রিমোটেস্ট কর্নার, এখানে শিক্ষক শিক্ষকের ক্ষেত্রে রতন বাবু যে আমাদের উপদেশ দিয়েছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ছাত্র যাই হোক ক্লাস অনুযায়ী যাতে শিক্ষক করা যায় তার কোনো প্রপোজাল কার্যকতা নেবে কিনা মাননীয় শিক্ষামন্ত্রী বলেছে তো, মাননীয় মুখ্যমন্ত্রী তো অনেকবার বলেছে। Reporting of petition. মাননীয় সদস্য মহোদয়দের অবগতির জন্য জানাচ্ছি যে কৈলাসহর বিধানসভা নির্বাচনী কেন্দ্র
বাসিন্দাদের তরফ থেকে 15টি পিটিশন ত্রিপুরা বিধানসভায় জমা দেওয়া হয়েছে। পিটিশনগুলি প্রভাব করেছেন মাননীয় সদস্য শ্রী বিরোধী সিনহা মহাশয়। এখন আমি বিধানসভার সচিব মহোদয়কে অনুরোধ করছি উল্লেখিত পিটিশনগুলি সম্পর্কে সবাই রিপোর্ট করার জন্য। মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা মূলে উল্লিখিত পিটিশনগুলি বিবেচনার ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ I have to report in this house that 15 numbers of petitions signed by the local inhabitants of various areas of Koilashwar Assembly constituency and forwarded by the Deputy China, Honorable Member of the City Assembly, relating to different kinds of construction works, including roads, drinking water facilities, and development of playground, etc., submitted to the Legislative Assembly. Namaskar. মাননীয় সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার কার্য পরিচালন ও নিয়মাবলী বিধির 257 নং ধারা মূলে উল্লেখিত পিটিশনগুলি বিবেচনার ক্রমে বিধিসম্মত পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্য ত্রিপুরা বিধানসভায় পিটিশন কমিটির কাছে প্রেরণ করছি। Presentation of Assembly Committee Report. সভার পরবর্তী কার্যসূচি হল পাবলিক অ্যাকাউন্ট কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী বিশ্বজিৎ দেববর্মা, চেয়ারম্যান পাবলিক অ্যাকাউন্ট কমিটি মহোদয়কে কমিটির 150 এবং 151তম প্রতিবেদন সবাই উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Honorable Deputy Speaker, sir, I am the chairman of the Committee on Public Accounts. On behalf of the committee, to present 150 and 151 reports on the table of the House. সভার পরবর্তী কার্যসূচি হল পাবলিক আন্ডারটেকিং কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন। এখন আমি মাননীয় সদস্য শ্রী কিশোর বর্মন, চেয়ারম্যান পাবলিক আন্ডারটেকিং কমিটি মহোদয়কে কমিটির 52তম প্রতিবেদন সভায় উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। Thank you, respected Deputy Speaker, sir. I, the chairman of the committee on public undertakings, on behalf of the committee, beg to present its second phase of your government, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচন সহ যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। Where is fair to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনাদের উপর রাজ্যের এদিকে এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসিকে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। বিজেপি এবং আইপিএসি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি কাইন্ডলি ম্যারি,
আর আপনারা আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানবে দিচ্ছে হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেই দিন আমাদের স্পিকার মধ্যে আমাকে বলছেন, রবীন্দ্র বাবু আপনি যে এইভাবে নেমে চিৎকার করবেন এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলায় গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমি এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23 এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আশা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা 1-1.5 কোটি টাকার মধ্যে থাকবে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672,64,00,000 টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষিয়ান লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসসি ট্রাইবাল সাপ্লিমেন্টের যে টাকা, এই এভরি ডিপার্টমেন্ট 31% মানি হ্যাজ টু বি স্পেন্ড ফর দি ট্রাইবাল পিপল, দ্যাট ইজ কল্ড টিএসসি। এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসি উন্নয়ন করব বলে, সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আপনি বাজেটের অন্য ফর ওয়াটার ফাউন্টেন ইন এডিসি। এডিসির এই যে বাজেট 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসির স্যালারি দিতে পারছে। এই মহতি হাউসের মধ্যে বলতে চাই, Honorable Finance Minister is here. I am sure Secretary of Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন। আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ড আপনি দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়ি। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement it? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? ত্রিপুরাদের মধ্যে যারা জুনিয়া, তাদের কোনো উল্লেখ নেই। এসটিদের মধ্যে যারা সবচেয়ে বঞ্চিত, পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে।
and honorable Deputy Speaker, আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে DWS সংক্রান্ত ব্যাপার আপনি বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু DWS আমি দেখেছি এটা বলে না, কি বলেছে মাননীয় সদস্য স্যার, আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 মিনিট। আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছে যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আমি টেলিং, যারা DWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে আসবেন, ওয়াটার সোর্স নেই সেখানে DWS দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 মোড়া জাম্পুই হিল লঙ্কায় এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথাগুলো আজকেও তো মানুষ জলের জন্য এই আগুন করার সময়ের মধ্যে আপনার জিরি সংলগ্ন এলাকায় যেখানে 79 কিলো এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে। আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোন সোর্স নেই। আজকে আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে এই কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কোনো জল পাঠানো হবে না। মানুষ ক্রোর টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনি লিখেছেন, এই একই গ্রান্টের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আছে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, এর যে রিক্রুটমেন্ট আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে, মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরের রাজ্যে 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট রেকর্ড। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম যে বিপর্যের জব এই বিপর্যয় ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটা তো এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি
of the skill development program এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুলস এন্ড ব্রিজের ক্ষেত্রে I was shocked to see this figure 2022-23 আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। Who has done it? State government has done it, জাতীয় সড়ক। এটা কি স্টেট গভর্নমেন্টের কাজ? যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে who's doing this? Most of the work, the fund is coming from the central government এবং এটাকে দেখাশোনার জন্য একটা সংস্থা যদি আছে NHIDCA, এটার মধ্যেও ITU মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের PWD দপ্তর আছে। PWD দপ্তরের মধ্যে NH বলে একটা ঋণ আছে। এই ঋণকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়েগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট দিল্লি থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন, আমি খবর নিই মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার PWD দপ্তর ওই কাজগুলো মনিটরিং করে। ইউ ডোন্ট নো দ্যাট ওয়ান, মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরা ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না। আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুরের কথা আমি বলছি, হাউসে দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিজ ব্যবহার করা যায় না, বা ট্রেন তৈরি করার পর স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে। কাকে জিজ্ঞেস করবো? কেন আমরা আমাদের PWD NH এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সিকে আমরা পাবো, 3% মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয় সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের পোশাকে থাকবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you know that so much of work, এই কাজের মধ্যেও তাদের সুযোগ করে দিলে আমরা কষ্ট করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে করুন, নতুবা ওয়ার্ড এন্ড ওয়ার্ডকে দিয়ে আপনাকে থামাতে হবে না। তবে I said that tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি IAS এদের ব্যবস্থা নেওয়া হবে, তাহলে কেন এসটিদের হবে না? কেন এসটিদের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কাম, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন এইগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে IAS এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power departmenটের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, is the most experienced member in this house. প্রশ্ন যাচ্ছে এখন যে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং ইজ এ বিগ প্রবলেম। আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে মাই ফাদার গেভ মি এ কল ওয়ান ডে, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী করো না, তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছো? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন।
ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলছে। আসলে তো পিপল আর নট হেজিটেটেড উইথ কনসেন্ট। আলু খরচ হলে এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কোন করতে হবে, দিল্লিতে বসে আছে কেউ কোন সেন্টারে, ওইখান কিন্তু নির্দেশ চলে এখানে কাজ হয়। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের একটা ধারণা যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসছে না, আমার দ্বিগুণ করে কেন বিল আসছে। প্রশ্ন বুঝতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণ পিপলের ট্রেনিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব যে এই বিষয়ে খুব খবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিং এর ব্যাপারটি ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরম জালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গায় উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাস্ট মিশন আনলো, আমি খুঁজে দেখলাম, কারণ কাস্ট মিশন আনার ক্ষেত্রে একটা রুল সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে ইউ ক্যানট আস্ক কাস্ট মিশন। তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে আলোচনা করার জন্য স্যার, শুড আই কন্টিনিউ? এই জিনিসটা আমি আসলে ভুলেই দিচ্ছি, আমাকে কোম্পানি তো ডিসিপি কোম্পানি, তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে। 143 নম্বরে লিখেছে, রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অনেক কোম্পানি আফটার কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা দূর হবে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর ইউ উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্ট। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি 14 NPS ন্যাশনাল পেনশন স্কিম। যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়িজ দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে তো কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলেছে, এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। ডিভোর্স পেনশন স্কিম আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7 পে কমিশন দেবেন বলে 7 পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7 পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7 পে কমিশনের কোনো তুলনা হয় না। এদের শুধু কি করেছে, অন্য দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে
শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে ডিএ ডাটা, সেন্ট্রাল ডিএ 38% আর ত্রিপুরার যে অনলি 20%, তারপরেও আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এই সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে তাদের জন্য কেন পুনরায় ওল্ড পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট্ট রাজ্য? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে গিয়ে আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওল্ড পেনশন স্কিমে চলে গেছে। এইখানে আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা, রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার ম্যারিটোরিয়াল অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট উইথ বেঞ্চমার্ক, ডিসএবিলিটিজের অধীনে বেঞ্চমার্ক যুক্ত দিবে 54,000 টাকার পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। অনেক অনেকে আরো আছে। আই কনক্লুড ইন জাস্ট নেক্সট 2 মিনিটস। আমি আপনাকে ধন্যবাদ দেব, ইউ গিভ মি ধন্যবাদের জন্য 1 মিনিট। তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাবব? যারা বাংলা সাহিত্যকে নিয়ে দিচ্ছে, আমি জানি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ, রাজনীতি বক্তৃতা, কি কিন্তু তার আমি যা উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইফটি ককবোর্ড নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্য নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে রাখছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি। যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং you can try it out for free by quickly installing the Chrome plugin there. Alexa also runs the AI Epiphany YouTube channel, where he shares his learnings from reading papers on the latest generative AI research. In this episode, we learn about his awesome learning framework that he stole from weightlifters, how he landed his job at DeepMind, and why he left that same job at the peak of the AI hype to start his own company. I hope you enjoy this conversation. I know I did. Alexa, thank you so much for joining us on the Kensington Neighbors podcast. Welcome. Thank you. Thanks for having me. Yeah, no problem. So, I've been following you on YouTube for a while. I've also seen some new startup buzz around your LinkedIn channels and these types of things. And I'm really excited to, one, learn more from you today about what you're working on, a little bit of your history with moving from software engineering. Phase of your government, কিন্তু বাজেটে তার কোনো উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচন সহ যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। Very safe to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনাদের উপর রাজ্যের এদিকে এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর
আমি বলেছি এই কথা, এডিসিকে আর বাড়তে দিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। বিজেপি এবং আইপিএসি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনি আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানবে দিচ্ছে হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেদিন আমাদের স্পিকার মহোদয় আমাকে বলছিলেন, রবীন্দ্র বাবু আপনি যে এইভাবে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলা গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমি ওই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23 এডিসির জন্য বাজেট ছিল 619 লক্ষ টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আসলে এসেছিলাম। Tao mất thế này luôn. Mất tất cả. Sao lại kêu là? Sao lại kêu em không làm? অনেক টাকা ডোনেশন দিতে হয়, 5 লাখ এবং এই বিষয়ে আমাদের মুখ্যমন্ত্রী তদন্ত করে দেখবেন। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে প্রাইভেট স্কুলে যে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি কিন্তু ক্লাস কম, যেহেতু উনি নির্দিষ্ট একটা স্কুলের কথা বলেছেন, নিশ্চয়ই তার বিষয়ে আমি দেখবো এবং এটা ওরা বাস্তবিক ফিস স্ট্রাকচারের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করছি। একটা কমিটি করে কিভাবে ওনাদেরকে একটা আমাদের মানে আইএসের মধ্যে সমস্ত গার্জিয়ানদের যে ফিস দিতে হয়, আইএসের মধ্যে আসলে সেই ব্যবস্থা নিশ্চিত করবো। আমরাও চাই না যে একটা যেমন একটা ফিস স্ট্রাকচার গুলো যেটা কোনো অবস্থায় মানা নিশ্চয়ই ঠিক আছে। ফিস ছাড়াও যে ডোনেশনের নামে যে লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে, এটাতে অভিভাবকদের সাংঘাতিকভাবে অসুবিধা হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক যে কথাটা বললেন যে ডোনেশনের বিষয়ে, এগুলো আমরা জানি ডোনেশন নানাভাবে এগুলো হয়, কিন্তু একটা যাতে সব যে প্রাইভেট স্কুলগুলো আছে সেগুলোর একটা যাতে একটা রেগুলারাইজ করা যায়। আমাদের তো ডাইরেক্টলি আমি জানি না সেটা আমাদের আইনগতভাবে আমরা করতে পারবো, কিন্তু নিশ্চয়ই আমরা দেখবো এগুলো করে এর একটা মানে ওই স্কুলের মধ্যে একটা সুস্থ যে এই ধরনের বা এই ধরনের ডোনেশন নিশ্চয়ই মাননীয় স্পিকার স্যার, আমার একটা সাপ্লিমেন্টারি আছে স্যার, আপনার মাধ্যমে আমি বলতে চাই যে প্রাইভেট স্কুলগুলি বিশেষ করে ইংলিশ মিডিয়াম যে স্কুল, ওইটাতে বছরের পর বছর ক্লাস 6 থেকে 7 ওঠার পর আবার ভর্তি ফি নেওয়া হচ্ছে। শুধু স্কুল ফি না স্যার, এটা কেন নেওয়া হচ্ছে এটা এই বিষয়টাও মানে খতিয়ে দেখা উচিত বলে এটা গ্রাম অঞ্চলে বিশেষ করে গরিব অংশের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তাদের জন্য খুব অসুবিধা হচ্ছে। বিষয়টা যেন বিবেচনা করা হয়। দেখুন প্রাইভেট স্কুলগুলো এগুলো আপনি পুরো অবস্থায় গভর্নমেন্ট স্কুলের সাথে কম্পেয়ার করতে পারবেন। ওরা এখানে আসে নিশ্চয়ই বুঝতে পারছেন কেন আসে, নিয়মটা করা উচিত নয় যাতে করে এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে কোনো সংশয় থাকে।
সেগুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাদের তো আমরা নিশ্চয়ই আগে কথা বলবো যে কোন জায়গায় কি হচ্ছে, একটা রেগুলেশন যাতে হয় সেই বিষয়টা নিশ্চয়ই যাতে আমি বলেছি। মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। মাননীয় স্পিকার স্যার, থার্ড কোয়েশ্চেন নাম্বার 39 উত্থাপন করে সেটা জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। 1 নম্বর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কোন পরিকল্পনা করতে আছে? উত্তর, কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে মোট 8টি কক্ষ বিশিষ্ট নতুন বিল্ডিং ঘর নির্মাণ করার কাজ চলছে এবং শীঘ্রই শেষ হবে। 2 নম্বরে যে কাজটি কবে নাগাদ করা হবে বলে আশা করা হচ্ছে, যেহেতু 1 নম্বর প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন আসে। কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল 1995-এ শুরু হয় এবং ছাত্র সংখ্যা ছিল মাত্র 5জন। লাস্ট ইয়ার ছাত্র সংখ্যা 1222। মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এক্সামিনেশন দিয়ে কিছুদিন আগে হয়েছে। এবারে ছাত্র সংখ্যা প্রায় 1,500। তো সেই বিবেচনা করে অতি সত্ত্বর একটা সেরকম পড়াশোনা শুরু করে এবং উৎসাহ মাননীয় স্পিকার স্যার, বর্তমানে কমলপুর গভর্নমেন্ট ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুলে 1180 জন ছাত্রছাত্রী আছে এবং 21 জন শিক্ষক শিক্ষিকা রয়েছে। বর্তমানে স্কুলটিতে 16টি ক্লাসরুম আছে, 1টি স্পিকারিং ল্যাব আছে এবং 2টি শৌচাগার রয়েছে। কিন্তু বর্তমানে স্কুলটিতে আরো 8টি ক্লাসরুম, 1টি লাইব্রেরি এবং 1টি অডিটোরিয়াম এবং সীমানা দেওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে 540 লক্ষ টাকা ব্যয় নিম্নলিখিত নির্মাণ কাজগুলি বর্তমানে পাবলিক পিডব্লিউডি দপ্তরের তত্ত্বাবধানে চলছে। 8টি অতিরিক্ত শ্রেণীকক্ষ যেটা আমি বললাম, শৌচাগার আরো 2টি হবে, সীমানা দেওয়াল 550 মিটার হবে। তো এই নির্মাণ কাজগুলি শীঘ্রই সমাপ্ত হবে বলে আশা করি। মাননীয় স্পিকার মহোদয়, আমার একটা ছাত্রী পেয়েছি। যখন এই বিধায়করা প্রশ্ন তুলবে যে আমার এলাকাতে স্কুল বিল্ডিং নেই, সরকার তখনই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ আগে একটা স্কুল করব, আই থিংক দ্যাট শুড নট বি দি কেস। আমি আমার চোখের সামনে দেখেছি হুগলির কুম্বই একাডেমি, প্রচুর so many students, কারণ এটা ইংলিশ মিডিয়াম এবং গত বছর আমি ছিলাম সেখানে। নাও আই ক্যানট সে কুম্বই এনে আরেকটা তৈরি করতে হবে এবং পুরনো হোস্টেল ঘরগুলিকে মেরামতের কাজ করে সেখানে ক্লাসরুম ব্যবস্থা করা। আমার মনে হয় শিক্ষা দপ্তরের মাধ্যমে ছাত্রদের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের আনুপাতিক হার দেখে কোথায় কোথায় এই ধরনের স্কুল ঘরের দরকার, আর্থিক সংকটের মধ্যে হলেও স্কুল ঘরগুলোর ব্যবস্থা করা উচিত। এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী একসঙ্গে বলে দেবেন গভর্নর এই শিক্ষার্থী বিদ্যার্থী আওতায় প্রকল্পে আনা হয়েছে
করি ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার জন্য একটা প্রচন্ড অসুবিধা। কুমারঘাট তথা কুমারঘাট সংলগ্ন যে গ্রামাঞ্চলগুলো আছে প্রত্যেকটা এরিয়ার ছাত্রছাত্রীরা আমি এই বছরে যা দেখলাম যে অভিভাবকরা তারা বিভিন্নভাবে মানে দুর্গাপিত হয়েছে, যেহেতু পার্শ্ববর্তী আর কোনো ক্লাস্টার স্কুল নেই। সোনাইমুখী রয়েছে এবং বেসরকারি রয়েছে। আমার বড় উদ্দেশ্য হচ্ছে যে ক্লাস্টার স্কুলের পাশাপাশি আরেকটা ক্লাস 10 স্কুল রয়েছে যেটা কমিউনিটি স্কুল। ওই স্কুলটাকে যদি ক্লাস 12 স্কুলে আপগ্রেডেশন করা যায় তাহলে কুমারঘাট এলাকার সকল ছাত্রছাত্রীদের তাদের পড়াশোনার জন্য একটা বড় সহায়ক হবে। আমি আপনার মাধ্যমে আমাদের শিক্ষামন্ত্রী যেটা মুখ্যমন্ত্রীর নিকট আমি এই প্রার্থনা রাখবো যে বাজেটরা ক্লাস কলোনি স্কুলটাকে ক্লাস 10 স্কুলটাকে যেন আপগ্রেডেশন করে ক্লাস 12 স্কুল করা যায় কিনা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে আমাদের মাননীয় অপোজিশন লিডার যে কথাটি বলেছেন এবং আমাদের মাননীয় বিধায়ক গোপাল চন্দ্র দাস যেটা বলেছেন, দেখি এখানে যাই বলবেন আমাদের সবকটা আমরা নোট ডাউন করব। বলার জন্য বলার এতটুকু আপনাদের বলতে পারি, নোট ডাউন আমরা কখন নিশ্চয়ই করবো, আমাদের আধিকারিকরা এখানে আছে। এবং যদি এখানে প্রতিটা স্কুলে একটা ম্যানেজমেন্ট কমিটি, ওখানে স্কুল ম্যানেজমেন্ট কমিটি, তাদেরও এই বিষয়ে আমাদের কাছে আমাদের গোচরে আনা উচিত। সাপ্লিমেন্টারি তিনটে হয়ে গেছে। মাননীয় সদস্য শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। Third question, মাননীয় স্পিকার মহোদয়, থার্ড কোশ্চেন নাম্বার 151 বাই আমাদের অপোজিশন লিডার শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়। প্রশ্ন 1, রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরে কত সংখ্যক গ্রাজুয়েট টিচার এর শূন্য পদ আছে, অর্থাৎ পদ ক্লাস 9 কোর্সগুলো কোনো পদক্ষেপ গ্রহণ করেছে? উত্তর 2, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে শূন্য পদগুলি পূরণের দপ্তর যথাযথ পদক্ষেপ নিয়েছে এবং খুব শীঘ্রই যে আমাদের সিআরবি টিচার রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে শূন্য পদগুলি পূরণ করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি না এই ফিগার he has given here 1239 ক্লাস 9 এবং 10 কে যারা পড়াবে, আই এম শিওর দে আর SCTT টিচার্স, গ্রাজুয়েট টিচার্স। 15 তারিখ 15/7/2022 একটা নোটিফিকেশন এখানে বেরিয়েছে। ওই নোটিফিকেশনে 230 জনকে নেওয়া হবে বলে নোটিফিকেশন আসার পর একটা RTI এর মাধ্যমে একজন লোক জানতে চাওয়ার পর RTI 12 তারিখ নভেম্বর 2022 সেখানে বলেছে যে 5304 পোস্ট এটা স্যাংশন পোস্ট আছে এবং তার মধ্যে SC/ST দিয়েছে। তো আই ডোন্ট নো এটা 1239 জন পোস্ট এই সংখ্যাটা ঠিক আছে কিনা। নাম্বার 2, যে SCTT ছেলেমেয়েদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল 11 তারিখ সেপ্টেম্বর 2022, তার পরবর্তী সময় কোন ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা
এদের যা গাইডলাইন্স আছে সেখানে বলা হয়েছে মিনিমাম 2 times in a year শিক্ষক সর্বদা দূরীকরণে they can take examination. ওই রেজাল্ট ইভেন 11 তারিখ সেপ্টেম্বর 2022 যে পরীক্ষাটা দেওয়া হলো that result also has not come. আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এইটাই প্রশ্ন থাকছে যে এই পরীক্ষার ফল কবে বের হবে এবং নেক্সট, কারণ এটা তো অনলি ফর 230 পোস্ট, যেহেতু 1239 জনের কথা বলেছেন পরবর্তী এক্সামিনেশন হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে স্নাতক স্তরে যে মোট 1239টি যে পদের কথা বলা হয়েছে এর মধ্যে আমি যে তাদের যেমন এসটিতে 142 জন আউট অফ দিস 139, এসটি 879, ইউআর আছে 150। এখন কথা হচ্ছে যে টিচার রিক্রুটমেন্ট বোর্ড যে 230টি পদের জন্য সিলেকশন টেস্ট গ্রাজুয়েট টিচারকে গ্রহণ করেছে, এটা এই সংরক্ষণ যে বিষয় সেটা নিয়ে এক আদালতে মামলা চলছে। আপনি তো নিশ্চয়ই জানেন সেই আদালতের মামলার সুবাদে এই কারণেই এখন দিনে আমাদের যে রেজাল্ট বেরোনোর একটু সমস্যা হচ্ছে। তাছাড়া দেখুন রিপোজিশনের উপর ডিপেন্ড করে যে কোন স্কুল থেকে রিপোজিশন দেয় আমার এখানে তো টিচার লাগবে, তখন আমরা অর্থ দপ্তরের কাছে পাঠিয়ে তারপর আমরা সেই রিক্রুটমেন্টের মাধ্যমে সেটা আমরা বুঝি। One more supplementary, I may appreciate this also. Courted ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী, anyway I thank Honorable CM for replying my question. আদালতের যে ব্যাপার, আদালত 4/2023 মানে এপ্রিল মাসের 4 তারিখ একটা রাইট দিয়েছে যে স্টেট গভর্নমেন্ট 230 জনের মধ্যে 172 জন এসটিকে চাকরি দেওয়ার চেষ্টা করেছে। এটার বিরুদ্ধে যখন কেসটা হলো, রাজ্য সরকারও রিভিউর জন্য অ্যাপ্লাই করেছে এবং এই রিভিউটাকে কি বলেছে, দিস প্রেজেন্ট রিভিউ পিটিশন ইজ ডিসমিসড and is upon judgment and order is confirmed. এই রাইটে বেরোনোর পর আই এম শিওর যে পূর্ববর্তী যে নোটিফিকেশনটা এটা স্টেট গভর্নমেন্ট ক্যান্সেল করে দিয়েছে। এখন এসপিজিটিতে যারা পরীক্ষা দিয়েছে তাদের ভয়টা হলো যে আমরা যে পরীক্ষা দিয়েছি এই পরীক্ষাতে কি ক্যান্সেল হবে কিনা, ক্যান্সেল হলে আবার পরীক্ষাতে বসতে হবে, আবার ফি দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছে যে নতুন নোটিফিকেশন বেরোনোর পর যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে এই পরীক্ষাটা বহাল থাকবে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে এসপিজিটি পরীক্ষায় কোন সাবজেক্টটা নেই পরীক্ষা দেওয়ার সময়, তাতে কি হচ্ছে মোস্ট অফ দি এসটি স্টুডেন্ট যাদের বাংলা জানা নেই, they are not able to qualify. Step 1, Step 2, SPPGT এই সমস্ত পরীক্ষায় কম বিষয়টাও ইন এক্সামিনেশন। তো এই ব্যাপারটাও যে এসপিজিটি পরীক্ষায় কম সাবজেক্টটাকে ইনক্লুড করা হবে কিনা, দিস ইজ অলসো মাই কোয়েশ্চন। থ্যাংক ইউ স্যার। স্যার আমি স্যার একসাথে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার মাননীয় বিরোধী দলের একটা সাপ্লিমেন্টে দিয়েছেন, তার সাথে আমি এটা ডাইরেক্ট যুক্ত করতে চাই। এই যে কোর্টের রায় যে হলো, কারণটা হলো এটা বহু বছর আগে থেকে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, কোন একটা ক্যালেন্ডার ইয়ারে মোর দেন 50% রিজার্ভ ক্যাটাগরিতে হবে। ঠিক আছে স্যার, এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তরে যেটা পাওয়া গেল এরা দেখান এবং রাইট ইনফরমেশনের এই সংখ্যাটা আরো বেশি, তাহলে এটা কোর্ট যে কারণ ভেরি রিজনে কোর্ট যে এটাকে স্টার্ট করবে এটা হওয়ার কথা না, যদি ডিপার্টমেন্টের তরফ থেকে সেরকম ভাবে কেয়ারফুলি রিকুয়েশন দেওয়া হতো এবং পরীক্ষা নেওয়া হতো।
মাননীয় মুখ্যমন্ত্রীকে হয়তো আশ্বস্ত করবেন কিনা যে এই অর্থমন্ত্রী ঠিক আছে একদিন হয়নি, এখন যারা অ্যাভেলেবল পোস্ট সবটা মিলিয়ে কোর্টও যাতে এরকম কোনো প্রার্থনা করতে পারে এবং যে রিকোয়ারমেন্ট ছাত্রদের যে অবস্থা হচ্ছে বা অবস্থা হচ্ছে এটাও যদি মুভ করা যায়, সেই কারণে সবটা মিলিয়ে আগামী দিন ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টা আমার নজরে এসছে এবং আমরা এই বিষয় নিয়ে আমাদের ডিপার্টমেন্টের যারা আছেন তাদের সাথে কথা বলেছি, আমাদের কথা বলেছি। তো বিষয়টা আমাদের মানে অলরেডি আমরা এই বিষয় নিয়ে কি করা যায়, আগামী দিনে আমরা আপিলে যাবো কি যাবো না এই বিষয় নিয়ে আমরা কিন্তু খুব সিরিয়াস বিষয়টা, এবং যখন হবে আপনারা আরো পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, তো নিশ্চয়ই বিষয়টা আমি দেখবো করবো। পুরো আলোচনা করে আমি সেটা বলতে পারবো, এখনই বলা মুশকিল, এখনই আমি কথাটা দিতে পারবো না, নিয়ে কথা বলতে হবে এবং কিছু বিষয় আছে পরীক্ষা হবে, আর কখন বিষয়টা যেটা বলছেন সেই বিষয়টা আমি দেখবো। কেন আমি এই কথা বলছি, টেটের ক্ষেত্রে একই ঘটনা হয়েছিল। পূর্ববর্তী নোটিফিকেশন যখন ক্যান্সেল হয়েছে, স্টুডেন্ট যারা টেটের ক্ষেত্রে এটা হয়েছে, এই ক্ষেত্রেও হবে কিনা দ্যাটস ওয়াই ওয়াটার। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এইমাত্র আমি যে নোটটা পেলাম সেটা দেখা গেছে আমি যেটা বলছিলাম যে গভর্নমেন্টের আমরা এটা অ্যাক্টিভিটি করবো এবং সেই সুপ্রিম কোর্ট আসলেই তবেই কিছু করা যাবে। এর আগে মাননীয় সদস্য শ্রী রামদাস মহোদয়। মাননীয় স্পিকার মোদী স্যার, আমার টেস্টের সাব কোশ্চেন নাম্বার 137। মাননীয় অধ্যক্ষ মহোদয়, থার্ড কোশ্চেন 137। প্রশ্ন 1, গত 3 বছরে বিদ্যালয় শিক্ষা দপ্তরে অধীনে কতজন করে যথাক্রমে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে? উত্তর, বিদ্যালয় মুখ্য শিক্ষা অধিকারী সেকেন্ডারি এডুকেশনের অধীনে গত 3 বছরে স্নাতকোত্তর গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 9-10 বিজ্ঞান বিষয়ে 60 জন এবং বাণিজ্য বিষয়ে 12 জন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে। স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েট টিচার ফর ক্লাস 11 and 12 করে বিজ্ঞান ও বাণিজ্য বিষয়ে কোন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে? প্রশ্ন 2, বর্তমানে উক্ত দপ্তরের অধীনস্থ বিদ্যালয়গুলিতে কত সংখ্যক করে কি কি বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে? উত্তর, বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে বিদ্যালয়গুলিতে মোট 546 জন বিষয় শিক্ষকের স্বল্পতা রয়েছে এবং সেগুলো বাংলা, ইংরেজি, বাংলাতে 30 জন এবং বাংলাতে 58 জন, ইংরেজিতে 52, হিন্দিতে 0, ককবরক 13, সংস্কৃতে 14, বিষয় বিষয়ে 1, আরবিতে 4, পদার্থ বিদ্যা 81, রসায়ন 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্র 37, কম্পিউটার বিজ্ঞানে 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 19, শিক্ষা বিজ্ঞান 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শনশাস্ত্রে 2, সঙ্গীত শাস্ত্রে 51। তো মোট বাণিজ্যতে 21 এবং মোট হচ্ছে 546। প্রস্তুতি, মুক্ত স্বল্পতা দূরীকরণের জন্য দপ্তর থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে? শূন্য পদে নিয়োগের চলমান প্রক্রিয়া, টিচার রিক্রুটমেন্ট বোর্ড
যেগুলোর মাধ্যমে শূন্যপদ পূরণের জন্য নিয়মিতভাবে পরীক্ষা গ্রহণ করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় অনুমোদন করেই শূন্যপদ নিয়োগ করা হয়। স্যার 2017 সালে তৎকালীন সরকার মানে বামফ্রন্ট সরকার একটা বিশাল সংখ্যক সাবজেক্ট টিচার নিয়োগ করেছিল এসটিপিসি মধ্যক পরীক্ষার মধ্যে দিয়ে। আমি দেখেছি স্যার 2022 সালে ডিসেম্বরে তারা রেগুলার হয়েছে, এটা সুন্দর স্যার। কিন্তু এই সময়ের মধ্যে 5 বছর শেষ অবস্থা আমরা চলছে স্যার সাবজেক্ট টিচার নিয়োগ হয়নি বলতে চলে হয়নি কিছু কিছু স্যার রং করে বিদ্যার্থী স্কোর করেছে। এই বিদ্যার্থী স্কোরের মধ্যে স্যার সোশ্যালজি সাইকোলজি জিওগ্রাফি ইকোনমি চারটা ডিপার্টমেন্টে 75 জন করে 300 জন নিয়োগ করেছে এবং কোনো কোটা পূর্ণ হয়নি আমি যতটুকু জানি। কিন্তু স্যার তাদের শুধু চারটা ডিপার্টমেন্ট না, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ স্যার 6 বছরের কোনো নিয়োগ হয়নি স্যার। স্যার আজকে দেখার প্রতি বছর 6টা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি থেকে আমাদের সরকারি দুটো বেসরকারি ইউনিভার্সিটি প্রচুর ছেলেমেয়েরা স্নাতকোত্তর পাস করে উন্নয়ন করতে চায়, কিন্তু তাদের তো শুধু তার কিছু নিয়োজিত হচ্ছে না সাবজেক্ট টিচার স্যার। সাপ্লিমেন্টারি বলুন প্লিজ। আমি বলছি স্যার এই যে যারা বিভিন্ন স্কুল এই যে স্কুলগুলোর মধ্যে যে সংকট চলছে এই সাবজেক্ট টিচার এটা স্যার কবে এই নিয়োগ করার পরিকল্পনা সরকার নিয়েছে স্যার? মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়কজি বললেন মানে নাই বললেই চলে। আমি ওনার অবগতির জন্য জানাচ্ছি এখানে বিগত 5 আর্থিক বছরে বিভিন্ন বিষয়ে যে সাবজেক্ট টিচারের কথা বললেন প্রায় 444 জন 444 সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হয়। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। স্যার মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় বিধায়ক শ্রী গোপাল চন্দ্র রায় তার কোশ্চেন নাম্বার এবং প্রশ্ন হচ্ছে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে সাবজেক্ট টিচারের শূন্য পদের সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা। উত্তরে রাজ্যের সেকেন্ডারি স্কুলগুলোতে বর্তমানে সাবজেক্ট টিচারের মোট শূন্য পদের সংখ্যা 530। বিষয় শিক্ষকের শব্দতা বাংলাতে, ইংরেজিতে 52, হিন্দিতে 0, কক্ষরকে 13, সংস্কৃতিতে 14, ভিডিও ভাষায় আছে 1টা, আরবি 4 এবং পদার্থবিদ্যায় 81, রসায়নে 70, জীববিজ্ঞানে 19, গণিত শাস্ত্রে 37, কম্পিউটার বিজ্ঞান 5, পরিসংখ্যান বিদ্যা 0, সমাজ বিজ্ঞান 34, মনোবিজ্ঞান 41, অর্থনীতি 29, শিক্ষা বিজ্ঞান 7, ভূগোল 26, ইতিহাস 22, রাষ্ট্রবিজ্ঞান 7, দর্শন শাস্ত্র 3, সঙ্গীত শাস্ত্র 2, বাণিজ্য 21, টোটাল 546। এই 546 জন এই পরীক্ষা কতদিন খালি আছে এবং ইংরেজ নতুন নিয়মের কি নিয়মের কোন প্রস্তুতি বা সংখ্যা গ্রহণ করা হয়েছিল, যদি না করা হবে না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটা একটা মানে চলমান বিষয়। সবসময় রিক্রুটমেন্ট হবে, রিটায়ারমেন্টে যাবে, এর আগে আমি বলেছি যখন আসবে সেগুলো আমরা দেখবো, আর্থিক বিষয় দেখবো, বিভিন্ন বিষয় দেখে তবেই তার ডিসিশন।
এবং টাইম টু টাইম নিশ্চয়ই আমরা চাই না যে এখানে কোনো জায়গায় শিক্ষক স্বল্পতা থাকুক, সেটা আমরা নিশ্চয়ই করি। স্যার আমি স্পেসিফিক বলেছি কতদিন এই কাজটা জনের বেতন কতদিন যাবো দেখেন এইভাবে তো গোপাল যেটা বললেন এই তো দেওয়া সম্ভব, যখন যখন হবে সেখানে স্বল্পতা দেখা যাবে। স্টুডেন্ট টিচারও রাখতে হবে। আমার জানা এটা কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াস ডিপ্রাইভিং প্রসেস করতে পারে। সুতরাং আমি ওনাকে অনুরোধ করবো কতদিন এই প্রশ্নগুলি থাকবে এবং কবে নাগাদ এগুলি পূর্ণ করার জন্য যে ছাত্রদের কিলোমিটার গতিতে যাওয়া এটাও চলমান, 100 কিলোমিটার গতিবেগে যাওয়া এটাও চলমান। আই থিঙ্ক দিস চলমান স্পিডেড আপ, এটা করতে আমি বলতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষকের প্রয়োজন, কিন্তু আমার একটাই প্রশ্ন যে শিক্ষক শিক্ষার অভাব সম্পদ মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা বললে ভালো হয়। মাননীয় এখানে যে বিষয়টা রাখা হয়েছে যে চলমান এই বিষয়টা খুব সুন্দরভাবে আমাদের অপোজিশন লিডার মধ্যে খুব সুন্দরভাবে বলবে। আমরা তো খুব দূরেই চলতে চাই, কিন্তু অবস্ট্রাকশন থাকে, কারণ 2023 যখন আমরা সবাই জানি একটা বিরাট একটা গ্যাপ চলে এসছে। এই যে গ্যাপ এত সহজে পূরণ করার নয়, মাঝখানে হাইকোর্ট বিভিন্ন কোর্ট আমরা চলতে চাই, কিন্তু এই অবস্ট্রাকশন আছে, তখনই বাধা আসতে হবে। আমরা তো চাই, আর বাকি বিষয়গুলো আমি বললাম, তো আমাদের সব ইচ্ছা আছে, আমাদের বিধায়ক যেটা বলবেন আমরা নিশ্চয়ই করবি। মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় এবং প্লিজ গোপাল বাবু না অনাধিকারের জন্য খালি থাকতে পারে না। মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়ে তো বলবেন যে 1 বছর 6 মাস 2 বছর যায় না, বিধায়ক স্যার এর আগে বলেছি রিক্রুটমেন্ট হয়েছে, আবার হবে, চলবেই মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় এবং শ্রী অনিকেন দেববর্মা মহোদয় যুগ্মভাবে প্রশ্ন রেখেছে। স্যার প্রশ্ন 73 মাননীয় অধ্যক্ষ মহোদয়, এখানে প্রশ্ন রাখা হয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতগুলি বিদ্যালয়ে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত। উত্তর হচ্ছে রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের অধীনে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এমন একটি বিদ্যালয়ও নেই যেখানে একজন মাত্র শিক্ষক দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত। প্রশ্ন 2, উক্ত স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের কোন পরিকল্পনা আছে? এটা 1 নম্বর প্রশ্নের উত্তরের ভিত্তিতে 2 নম্বর প্রশ্নের উত্তর আসে। প্রশ্ন 3, রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকার কর্মরত পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে কতগুলো বিদ্যালয়ে কর্মরত শিক্ষক? রাজ্যের জনজাতি অধ্যুষিত এলাকায় কর্মরত পাঠ্যক্রম চালু থাকা বিদ্যালয়গুলোর মধ্যে 300
49টি বিদ্যালয় কর্মরত শিক্ষক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আজকে প্রথমবার লেট নেগেটিভ তাকে পজিটিভ ভাবে শুনতে দেন যে রাজ্যের মধ্যে কোনো স্কুলে সিঙ্গেল টিচার স্কুল নেই। প্রাথমিক স্তর পর্যন্ত এটা ইজ এ ভেরি নাইস আনসার ফ্রম অনারেবল চিফ মিনিস্টার। কিন্তু আমি কিছুক্ষণ আগে বলেছি 300 স্টুডেন্ট এন্ড 2 টিচার্স। আমি বলছি যে কর্মরোগের ব্যাপারটা এসছে এখানে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কর্মরোগ টিচার রিক্রুটমেন্ট সর্বশেষ হয়েছিল 2002 সাল। ইট মিন 21 ইয়ার্স ব্যাক। তারপরে কর্মরোগের কোন রিক্রুটমেন্ট and after few years বাজেট যেভাবে দেখানো হতো 2033 পর্যন্ত কে বা কারা কতজন রিটায়ারমেন্টে যাবে, and after that কর্মরোগ পড়ানোর কোনো লোক থাকবে না। Government is doing another thing which is wrong in my opinion. PCG স্টোরে কর্মরোগ টিচার নিয়োগ হচ্ছে, that was that to SCGT দিয়ে কোনো কর্মরত টিচার নিয়োগ করছেন। তাহলে আমি সরকারের কাছে প্রশ্ন করব যে 1, 2, 3, 4, 5 কর্মরত না করে can anyone be an expert or a student at the level of 11 and 12? আমি 1, 2 করবো না, ক্লাস 6 করবো না কর্মরতকে, আমি 11, 12 কি করে করবো? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই যে স্পিডের যে ব্যাপারটা, ফাইন, আর্থিক সম্পদ থাকতেই পারে, কিন্তু বেয়ার মিনিমাম রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাকে করবেন কিনা, উই ওয়ান্ট টু নো দ্যাট। যে কর্পোরেট বিষয়টা যেহেতু দিস ইজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইন দিস স্টেট, আজকাল আমরা দেখেছি নট অনলি কর্পোরেট স্পিকিং পিপল, নন কর্পোরেট স্পিকিং পিপল আমাদের এই বিধানসভাতেই আছে। আমাকে সকালবেলায় দেখলেই বলেন কলকাতা গান্ধের সংখ্যা যারা ইভেন আমাদের পরিষদীয় বিষয়ক মন্ত্রী কোন কর্মকে এক্সপার্ট, কাপড়া স্কুলে উনি যখন পড়াশোনা করতে শিখেছে, এখানে আমাদের মধ্যে কর্মকে আলোচনা, এই যে কর্ম শিকার জন্য যে আগ্রহ প্রতিটি মানুষের মধ্যে, দিস হ্যাজ টু বি রিভাইভড। এবং 2020 সালে সর্বশেষ রিক্রুটমেন্টটা হয়েছে, এই রিক্রুটমেন্টটা হবে কিনা। এখানে আমাকে কতজন আসছে না, বিদ্যালয় ভিত্তিক কর্মরত শিক্ষকের পরিসংখ্যান এরকম। একজন কর্মরত শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 506 একজন। 2 জন কর্মরত শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 144। 3 জন কর্মরত শিক্ষক অবস্থান করছেন, স্কুলের সংখ্যা 40। 4 জন কর্মরত শিক্ষক আছেন, সেই স্কুলের সংখ্যা 3। 5 জন কর্মরত শিক্ষক অবস্থান, স্কুলের সংখ্যা 2। টিটি রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, নিশ্চয়ই তো বললাম যে আবার যদি চলমানের কথাই বলি, আবার স্যার শুনে খুশি হলাম। আমি যখন বিধানসভা ছিলাম তখন মাননীয় পরিষদের মন্ত্রী ছিলেন, তখন ছিল অনেক, তাইলে ক্লাস 1 থেকে 5 5জন টিচার থাকতো, তাইলে কতগুলি স্কুলে, মানে 5টা ক্লাস 1 to 5, তাহলে কেউ ছুটি হয়ে যায়, কতগুলি প্রাইমারি স্কুলে শিক্ষকের এতগুলো প্রাইমারি স্কুলে শিক্ষকের সংখ্যা স্বল্পতা
না না এটা তো এই মুহূর্তে তো আচ্ছা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উত্তরে উনি বলেছিলেন যে রাজ্যের মধ্যে একটা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বিদ্যালয়েও সিঙ্গেল শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে না সেরকম। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে জিজ্ঞেস করতে চাই, এই যে টাকাটা এটা কি রাজ্য সরকারের অধীন পরিচালিত স্কুলগুলো নাকি এডিসি পরিচালিত স্কুলগুলো? কারণ আমার এরিয়াতে সাবন বিধানসভা মোট 15টি বিদ্যালয় জেডি এবং এসবিতে 15টি বিদ্যালয়ে সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল টিচার দিয়ে পরিচালিত হয়েছে। এই স্কুলগুলোর নাম যেমন রামখানহাট চৌধুরীপাড়া এসবি স্কুল, তবলাজয় চৌধুরীপাড়া এসবি স্কুল, বীরঞ্জয় চৌধুরীপাড়া জেডি স্কুল, গণরাম চৌধুরীপাড়া জেডি স্কুল, মলয়জন চৌধুরীপাড়া জেডি স্কুল। ঠিক আছে 15টা। এটা একটু ক্লিয়ার করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে বলি। সামনো এডিসিআইএস আর সৈনিকা এডিসিআইএস টোটাল 15টা স্কুল জেডি এবং এসবি মিলিয়ে। আমার যে প্রশ্নটা ছিল, because not only for the general, এডিসি শুদ্ধই বলেছি রাজ্যটা এডিসি কন্ট্রোল করছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন তো। আর কথাটা শুনুন না, আপনি তো ইউ শুড বি নিউট্রেল। ব্যাপারটা হলো প্রথম কথা হলো আপনি আমার পূর্ণ বিশ্বাস কথা থেকে দিয়েছেন। দ্বিতীয় কথা এটি উত্তর পাবো না। আমার বক্তব্য ছিল রাজ্যে তাহলে এডিসি শুদ্ধ। মুখ্যমন্ত্রীর কথা শুনে খুব খুশি হয়েছে। এখন দেখেছেন যে আমার একজন ভাই ছোট ভাইয়ের কথা শুনে তো অনেক আপনি বলবেন প্রশ্নটার সঙ্গে একটা প্রশ্ন এখানে ডিবেটের কথা জানার কথা। পাবলিক আমাদেরকে পাঠিয়েছে পাবলিকের কথা বলা। মাননীয় মুখ্যমন্ত্রী যদি অসন্তুষ্ট হন আমার কিছু কিন্তু আমি আপনাকে বলছি আপনি কিভাবে বলছেন ওটা অসন্তুষ্ট হয়েছে? আর উনি বলেন ওভার বলেন না খাতায় চেক করেন। আপনি কথা বলা আমি অসন্তুষ্ট হইনি, কিন্তু আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আমি একটা কথা বলি, এই যে পিছন থেকে উঠে দাঁড়াচ্ছি, এখন কথা হলো আমরা বক্তব্য পয়সা স্কুলের সিঙ্গেল টিচার সব মিলিয়ে উনি তো আশ্বস্ত করবেন। যেমন ওনার 15টা স্কুলে নেই, তবে ওখানে অসুবিধা আমার বক্তব্য হচ্ছে যে শিক্ষা দপ্তর থেকে তাহলে নতুন করে একটা পদ্ধতি দিতে হবে। সেটা হচ্ছে ক্লাস হচ্ছে 5, এর মধ্যে 5টা ক্লাসের মধ্যে শিক্ষক আমি করে দিলাম 2জন শিক্ষক, তাহলে পরে ক্লাস 1 2 একসঙ্গে ক্লাস হবে, 3 4 কি একসঙ্গে ক্লাস হবে। ঠিক আছে, ঠিক আছে আপনারা বলেন ভালো করে ক্লাস 1 2 কি একসঙ্গে ক্লাস হবে। আমি দেখছি অনেক স্কুলের মধ্যে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী অনুমতি ক্রমে আমি একটা বিষয় বলছি। এখানে সিনিয়র মেম্বার বিশেষ করে উন্নয়ন আদালত চিত্রবাবু জাহাঙ্গীর সরকার পার্লামেন্ট, এইটা আমার বিশ্বাস 1 2 3 4 5 কেন 3জন, কেন 4জন, কেন 5জন, 2জন কেন? শিক্ষার অধিকার পার্লামেন্টে আলোচনা হয়, আমি জানি না
আমাকে অবসর করা হচ্ছে ওইটা সিস্টেম জানেন যদি প্রাইমারি স্কুল 60 স্টুডেন্ট থাকে তাহলে হ্যাঁ 1 2 3 4 5 even the 9 3 more than 120 পর্যন্ত 40 এটা আপনার আমারও আমি যখন শিক্ষা করতেছিলাম আমার এই আশ্চর্য পার্লামেন্টে একটা হলো একজন পার্লামেন্টে এমপি চোখে পড়লো না এটা সংস্থা রাজনৈতিক বলে এই জিনিসটা বুঝতে হবে এটা কিন্তু শিক্ষার অধিকার আইনে এসব কিচ্ছু বলে দিতে হবে ওই আইনে সবাই চলছে এক দুই নম্বর মাননীয় সভাপতি বারবার বলছেন না এই কটে স্কুলে কত টিচার আছে উনি বলতেন সেই সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী স্কোপ নেই গেল আর আপনি বলছেন 2002 এর পরে কম্পারেট টিচার একটা হলো কম্পারেট আমরা কিছুদিন আগেও বলছিল 18 জন কম্পারেট প্রফেসর প্রফেসর নিয়োগ করেছিল শুনে কম্পারেট টিচার কিন্তু প্রাইমারিতে কম্পারেট টিচার নিয়োগ না যখন আপনার টেস্ট শুরু হলো তখন আর কিছু কম্পারেট বলে কোনো টিচার থাকবে না ওরাই কম্পারেট করাবে একটা আমি কি টেস্টের নিয়োগটা আমি করতে দেবো টেস্টের সিস্টেম হলো কম্পারেটের জন্য প্রাইমারি টিচার নিয়োগ এটা বুঝতে হবে আর উপরের দিকে কম্পারেট সাবজেক্ট টিচার বলছেন যেটা বলছেন শূন্য জীবনী আছে ওগুলো সাবজেক্ট টিচার প্রাইমারি সাবজেক্ট টিচার থাকে না এই জিনিসটা আমাদের যদি সঠিকভাবে সেই জন্য যারা ভাসি তারাই উন্নতি করে যেমন একজনও বাকি নেই যারা কোয়ালিফিকেশন সবাই চাকরি দেওয়া এবং বেশিরভাগ ক্ষেত্রে ওই যে তারা যারা যারা কম্পিউটার ভাসি তারা পড়াচ্ছে 1 2 3 4 5 এটা জানার জন্য বলছি তো বাকি কিন্তু যেটা বোঝাগুলি আপনি যেটা বলছেন এই প্রশ্নপত্র কারিয়া শিক্ষা রাজ্য সরকার ওনারা ঠিক করবে স্কুলে থাকে আমরা আমরা কোনো এডিটির ব্যাপারে হস্তক্ষেপ করতে পারি না আমরা শুধু বলেছি এত হাজার টিচার তুমি নিয়ে যাও তুমি সেখানে তোমার ডিস্ট্রিবিউট করো খুব ভালো আলোচনা ভালো আলোচনা মাননীয় এই মসজিদের মধ্যে এবং আপনি আপনাকে সমর্থন করে আপনাকে সমর্থন করে বলছেন কেউ প্রতিবাদ করো না আরে নিউ এডুকেশন পলিসি খারাপ প্রতিবাদ হচ্ছে ছাত্র সমাজ অভিভাবক সমাজ বলো শিক্ষার অধিকার নিউ এডুকেশন পলিসি দান করতে পারেন এবং এই জন্য শিক্ষার অধিকার হবে না দাবি করতে হবে নিউ এডুকেশন পলিসি একদম নিউ করছেন যেটা মাননীয় সদস্য শ্রীমতী একদম হাতে আছেন 1 থেকে 1.5 মিনিট মাননীয় সদস্য শ্রীমতী নন্দিতা দেববর্মা মারিয়া পরিষদীয় বিষয়ক মন্ত্রী বলছেন যে এডিসির উত্তর এখানে I know for sure যদি মাননীয় মুখ্যমন্ত্রী চাইছে যে এডিসিতে খবর নিয়ে এডিসির ব্যাপারটা right to education is 30:1 so 60 জন 2 জন মানে 30 জন একজন করে now I am asking him মানে 30 জনে একজন রাস্তা হতে বলে আমি 30 মানে 5 জনের জন্য
একজন টিচার করবো না, এটার কোনো বাধা আছে? আরে যদি বাধা না থাকে, আমি যদি বাধা এই যে আমি তো নিয়োগ করতে পারবো না, সব পয়েন্ট যারা করেছে সব চাকরি আমার পরীক্ষা নিয়েছে যারা একটা দেবে আমি বলুন না তারা ভারতবর্ষ কোন রাজ্যে আপনি কেউ অন্য জায়গায় নিয়ে এটা কি সরকার দাবি করতে পারে, এই সরকার দাবি করতে পারে যে একজন ট্যাক্সি চালক এখন যেটা বেতন দিয়েছে এটা মাত্র কিছু ধরে দিয়েছে ভারতবর্ষ খুঁজে দেখুন একটা স্টেটে বলুন যে আপনার শিক্ষা আমরা টেক কোয়ার্টার ট্রেনিং করে ওই সময় অবস্থা দেখেছে। ঠিক আছে আমি মাননীয় পুরস্কার দিতে পারলাম না, এখন প্রশ্ন বারোটা হয়ে 1 মিনিট, এখন প্রশ্ন তোমার হলো যাওয়া যায় না। আমি অনেক চেষ্টা করলাম, আমরা অ্যানাউন্স করেছেন তো ওনারা আমাদের চিন্তা করেছে ওই ভদ্র মহিলাকে একটু দিলে আমি কিন্তু বারবার সন্দেহ ছিলাম মাননীয় পুরস্কার যখন আমরা বলুন বারবার সন্দেহ ছিলাম। Honorable Speaker, sir, admitted question number star 81. Honorable Speaker, sir, মাননীয় এমএলএ শ্রীমতী নন্দিতা রিয়া এই প্রশ্ন করেছেন, প্রশ্ন নম্বর 1, গন্ডারপেটা মহকুমায় কতজন রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে? 2022-23 অর্থ বছরে তথ্য অনুযায়ী গন্ডারপেটা মহকুমায় রেজিস্ট্রিকৃত মৎস্যজীবী রয়েছে 3032 জন। প্রশ্ন 2, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় কত? উত্তর, উক্ত মৎস্যজীবীদের মাসিক আয় 8,000 টাকা থেকে 14,000 টাকা পর্যন্ত। যেভাবে এখানে বলা হয়েছে 3032 জন আনতে নাইলে তিনি রানাগুলি মনে চেষ্টা করছেন তিনি কত থানায় তিনি আয়োজিত ফিচারি দিয়ে মানে আরো কয়জন ফিচারম্যান SC इनके जनरल कैटेगरी कम इनके देखो जे आरो নাই ওনা আসছে রিপোর্ট নামে নিবরক হলো দেখো জীবনের উনি আই তো 8,000 দেখাটা কিন্তু আমি নামে যে প্রত্যেক বছর 3 মাস ফিশারি পদ্ধত 3 মাস ফিশারি পদ্ধত আমারও বলনি monthly 1,000 চাইতে বলবো বছর 3,000 চাইবে কিন্তু তাহলে দিন যে মানকে 1,000 আবার তো কোনো সারা টাকায় তাহলে দিন যে মানে দাম মানে অনুসারে এক মাস 1,000 আবার কোনো মুখস্থ গিয়ে হয় মানে খালি ভাবে আমি ছাড়া নাই অনারেবল স্পিকার নির্দেশ যে মিনিস্টার শিক্ষারী দপ্তরনি যে অব মান্থলি 1,000 মাস আগাউতে থাকার হয়ে যে বড় 3 মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস শিক্ষারী পদ সংগ্রহ নীতিটা ইনকাম গভর্নমেন্ট মোর নাইনান লগে ইনকামে যে নাইনানি 2019 যে 2019-2020 যারা রেজিস্টার শিক্ষারী নব্বই কিন্তু আরো যে নব্বই মানে অনেকজন লামামাই কানেক্টিভিটি যে আমি দুপুর নগরী যে গন্ডা পেশানি আন্ডার রোড কানেক্টিভিটি বলে অনেক বড় হাঁটার রোড বাচ্চা রোড কানেক্টিভিটি করে বড়নি হ্যাঁ মানে অবনিভাবে আমি ছাড়া নাই বড় নর্থ বড় লেখা পেশারে ডক্টর হইতে যারা আরো রেজিস্টার গুণ নাই যে 2019-20 320 জনা
কিন্তু অনেক পরিবার সঙ্গ অনেক পাড়ার সঙ্গ বাসুচরাবো বড় লামাবাই হাজার তিনি 10 জনের মধ্যে আরো আন তিনি পাবলিক বিভাগে আন মিনিস্টার আন্দোলন করে সারানো যে অনেকটা ফিসারি যেমন যে সম্মুখ হচ্ছে যে সম্মুখ পাই ও যে তিন সম্পূর্ণ যে জলাশয় আরো যে সম্মুখ নিয়ে সাবডিভিশনে আন্ডারও 3-4টা পাড়া সঙ্গ কাগজ জড়াবো খানিতে করে এখানে ওরা দুর্গনগরী আরো সঙ্গ তাহলে মানে সাবডিভিশন আরো মানে যারা ফিসারি যারা আর অন্যায় তারপর যারা বড় যেগুলো গভর্নমেন্টে নর্থ হিমালয় বরফে নর্থ থানারি লামা করে আরো কিছু থানায় বলে ও কংনাল মুগানকে যারা আর অঞ্চলায় থানায় বছর আমাদের রিপোর্ট মামানি 19 লাখ ইকোনমি আপনার স্টক হবে কিন্তু দ্বিতীয় দেখা আসবে রিপোর্ট না দ্বিতীয় মাত্র proposal for government slide lag. Dengan saya dapat jawab, aku selalu cakap, hanya betul betul 19 lakh dikantor, tapi apa seperti sebab apa mani? Ini semua orang itu kenal. Hanya betul, ane bagi desa, orang 19 lakh hanya yang apa seperti baru 12 lakh kan. Desa baru dengan bagi, aku nak tanam sulu. Mana jadi, engkau itu public demand saya Ano, মানে সামনে বছর 19 লাখ মানুষ তাই ও বছর 12 লাখ টাকা নাও তে পার নাই রে আবার মাননীয় স্পিকার আমার একটা কোয়েশ্চন আমি না আবার একটা কথা না একটা ম্যাচ চলছে না এই কারণ প্লিজ একটু হয় না মাননীয় উত্তর দেবেন ওরা মাননীয় সদস্য মাননীয় স্পিকার স্যার माननीय सदस्य नंदिता रिया विश्वजी बाबू शाखा हमको किसान से साइमन बुद्धिका सबों का चिंता कराया है और उत्तरी मानी बाबू तो माननीय महोदय विशेष করে আমাদের যে প্রত্যেক মাসে 1000 টাকা করে নম্বর জলাশয়ে স্পার ডেটা পরিমাণের বিশেষ ডিপার্টমেন্ট এখানে 3 মাস মার্চ মাস বন্ধ থাকে বাস ধরাটা হয়েছে বিশেষ করে জুলাই থেকে সেপ্টেম্বর এই সময় তারা যাতে তাদের অসুবিধা না হয় তারা ঠিকমতো আমাদের মাছ চাষি সেই তার জন্য আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদেরকে 1000 টাকা করে দেওয়া কিন্তু মূল বিষয় আমার মনে হয় মাননীয় সদস্য কিন্তু জানেন তাকে এটা জানানো উচিত এই যে ডুম্বুর জলাশয় সম্পূর্ণটা কিন্তু জিটিএডিসির অধীনে এখানে আমরা প্রত্যেক বছর যেমন ধরুন আমি আপনাকে বলছি 2020-21 অর্থ বছরে আমরা 24 লক্ষ মাছের পোনা ডুম্বুর জলাশয় 21-22-এ 29,000 মাছের পোনা আমরা দিয়েছি 22-23-এ 26 লক্ষ 40,000 মাছের পোনা আমরা দিয়েছি এছাড়াও ডুম্বুর জলাশয়ে মৎস্যজীবীদের রোজগার বাড়াতে উক্ত জলাশয়ে কেজ কালচারের মাধ্যমে মৎস্য চাষ করার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে ডুম্বুর জলাশয়ে 1512টি খাঁচা স্থাপন করা হয়েছে এবং তাতে মাছ চাষ শুরু হয়েছে ডুম্বুর জলাশয়ে বিভিন্ন জায়গায় পরীক্ষামূলকভাবে প্যান কালচার পদ্ধতিতে মৎস্য চাষের জন্য প্রকল্প হাতে নেওয়া হয় এছাড়া উল্লেখযোগ্য যে গন্ডাবিচা মৎস্য দপ্তরের সর্ব ফার্মে যার আয়তন 10.32 হেক্টর 75টি পুকুরে বিভিন্ন মাছের পোনা উৎপাদন করা যেমন রুই কাতল মৃগেল শিং কই কার্জিউ ট্যাংরা পাঙ্গাস মাছের পোনা ইত্যাদি উৎপাদন করা হয় এবং মৎস্য দপ্তরের বাজেট অনুযায়ী বিভিন্ন মৎস্য চাষীদের বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয় বর্তমান অর্থ বছরে বিভিন্ন স্কিমে 1769 জন পরিবারকে বিনামূল্যে মাছের পোনা দেওয়া হয় আমি আরেকটা জিনিস শিক্ষকের আপনাকে অবগত করতে চাই আপনি চাইলে নোট করতে পারেন কেজ কালচার আন্ডার আরআইটিএস ডুম্বুর 2022-23 অর্থ বছর এবং 21-22 অর্থ বছরে 20,67,31,000 টাকা আমরা ডুম্বুর জলাশয় ডেভেলপমেন্টের জন্য দিয়েছি
তার মধ্যে কেস কালচার একটা ইম্পর্টেন্ট, যেখানে আমরা ফার্স্ট 1500 উপরে কেস কালচার সেখানে দিয়েছি। 16টি নৌকা তাদের মাছ ধরার জন্য আমরা দিয়েছি। এর বাইরে অনেকগুলোই আমরা বেনিফিট দিচ্ছি। দুর্ভাগ্যজনক ভাবে এটাও আমার মনে হয়, জাস্ট আমি একটা লাইন শেষ করছি আমার মনোগ্রাফিক উত্তর, যে পরিমাণ রেভিনিউ সেখানে আসার কথা, যেহেতু এটা টোটালি টিটিএডিসি কন্ট্রোল করে, তার রেভিনিউটা টিটিএডিসি নেয় এবং সমস্ত বেনিফিট সবটাই টিটিএডিসি কন্ট্রোল করে। কিন্তু আমরা এত টাকা খরচা করার পরে, এত বেনিফিট দেওয়ার পরে, এত বড় জলাশয় থাকার পরেও আমরা যেটা লক্ষ্য করছি, আমি শুধু 3 বছরের আপনাকে বলছি, 2018-19 আমরা সেখান থেকে মাছের পেয়েছি 414 মেট্রিক টন, 19-20 পেয়েছি 1254 মেট্রিক টন, 20-21 শুধু 48 মেট্রিক টন, অনলি 48। এটা অনেক ডিক্রিজ হয়েছে, যদিও কোভিড মহামারীর রিজন বলা হয়। আবার 21-22 আমরা পেয়েছি মাত্র 730। তো এক বছরে দেখুন 1254 মেট্রিক টন আমরা উৎপাদন পেয়েছি, কিন্তু সিমিলারলি এখানে আমরা সাপোর্ট অনেক কিছু দিচ্ছি, কিন্তু রেভিনিউ সেই জায়গা থেকে সেই পরিমাণ আমাদের আসছে না, আমাদের স্টেটে যেটা ডাটা অনুযায়ী সেটা ইনক্লুড হচ্ছে। তো আমার মনে হয় আপনারা যেহেতু এডিসি কন্ট্রোলে আছে, সরকারে আছে, এখানে আরেকটু সিরিয়াসলি দেখা উচিত। বিরোধী দলের তো এখানে আছে, এটাকে আরেকটু সিরিয়াসলি আমরা ঠিক আছে। এখন প্রশ্ন আরেকটা গড়াগড়ি বলেছিলেন গড়ের বিষয়ে, বিষয় বলেছিলেন। গড়ের বিষয়টা এরকম, আগে ফিশারি ডিপার্টমেন্টের মাধ্যমে গড় দেওয়া হতো, প্রায় 300 মতো গড় দেওয়া হতো। কিন্তু বর্তমানে সরকার সিদ্ধান্ত নিয়েছে, যেহেতু প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাইকে গড় দেওয়া হচ্ছে, সেই কারণে ফিশারম্যানদের জন্য আলাদা করে গড়ের ব্যবস্থা করতে পারে। রাস্তা তো জিনিসটা যেভাবে আমার Honorable Speaker, sir, I'll take it as a over. এখন প্রশ্ন শেষ হলো, যে সমস্ত ধারণা পত্রগুলো সবার টেবিলে পেশ করার জন্য মাননীয় মন্ত্রীদেরকে আমি অনুরোধ জানাই। এবং আমরা মোটামুটি আসলে 10 লাখ পরবর্তী সময়ে এই গভর্নমেন্টে 50 কিন্তু পার্টিকুলার কোনো কাজ, একটা কাজের উপরে 10 লাখ টাকা বেশি খরচ করতে বৃদ্ধি করা হবে। পার্টিকুলার কোনো ওয়ার্কের মধ্যে 10 লাখ টাকা পরিষ্কার বা পরিষ্কার করা হয়। প্রশ্নটা মানে কি এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না কাজের ইয়েটা, এমএলএ ফান্ড বাড়ানোর কথা বলছেন না মানে কাজের যে এটা থেকে বাড়িয়ে আসছে, এটা 30 লাখে নেওয়া যায়। বুঝতে পারছি একটা কাজের বিষয়ে একটা চিঠি অলরেডি আমি এটাকে করা যায় আপনি একটা প্রশ্ন করেছেন স্পেসিফিক ভাবে, আর মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। মাননীয় মাঝখানে নিউ এডুকেশন পলিসি নিয়ে প্রশ্ন উঠিয়েছিলেন। নিউ এডুকেশন পলিসির বিরোধিতা সারা দেশে হয়েছে। আমি জিতেন বাবুর জ্ঞাতার্থে জানাতে চাই, জিতেন বাবু নিউ এডুকেশন আপনি শুনে নিন, এত ধৈর্য হবে না, ধৈর্য হবে না, জিতেন বাবু একটু শুনে আরে 35 বছর বলবেন, 9 বছরে শুনতে পারেন না, একটু ধৈর্য ধরুন না, ধৈর্য ধরুন। ব্যক্তিগত ছোট আপনার জ্ঞানের কিন্তু অনেক কম হতে পারে, কিন্তু
আপনি যে নিউ এডুকেশন পলিসির উপর আপনি যে প্রশ্ন উঠিয়েছেন যে সারা প্রতিযোগিতা হয়েছে, নিউ এডুকেশন পলিসি 2020 সালে 29শে সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভা তার অনুমোদন দিয়েছে। 34 বছর পর এই নিউ এডুকেশন পলিসির চর্চা 2014 পর থেকে শুরু হয়েছে। আপনার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে কথা বলছে, আমার নাম কিশোর বর্মন, আমি তখন পশ্চিমবঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অর্গানাইজিং সেক্রেটারি। গোলপার্কে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার, তাতে একটা 3 দিনের সেমিনার আমরা আয়োজন করেছি। তাতে দেশের সমস্ত প্রমুখ যে ইনস্টিটিউশন আছে, তাদের ডিন, তাদের ভাইস চ্যান্সেলর, তাদের প্রফেসর এবং বিভিন্ন শিক্ষাবিদ, বামপন্থী, ডানপন্থী, সবপন্থী যারা ন্যাশনালিস্ট আছেন, 3 দিন ব্যাপী এই নিউ এডুকেশন পলিসির উপর চর্চা হয়েছে। সেখানে প্রথম ড্রাফট সেখানে তৈরি হয়েছে। সেই প্রোগ্রাম অর্গানাইজ হয়েছে, সেই অর্গানাইজারদের মধ্যে আমি একজন। তারপর এটা নিয়ে সরকারি বেসরকারি ভাবে 5 বছর ধরে সারা দেশে চর্চা হয়েছে। দেশের সমস্ত প্রমুখ ইনস্টিটিউশনে চর্চা হয়েছে, ছাত্রছাত্রীদের সাথে চর্চা হয়েছে, সমস্ত পার্টির কাছ থেকে তাদের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতি সেখানে চাওয়া হয়েছে। অনলাইন অফলাইন সমস্ত ভাবে যত প্রক্রিয়া আছে, সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে সাজেশন চাওয়া হয়েছে। সারা দেশ থেকে সমস্ত সাজেশনের ভিত্তিতে এই নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। আমি জানি না আপনি এই সেই নিউ এডুকেশন পলিসি আপনি পড়েছেন কিনা, নিশ্চয়ই পড়েছেন। যদি মনে হয় এই এর উপর চর্চা হবে, আমি আপনার সাথে করতে প্রস্তুত আছি যে কোনো সময়। সংক্ষেপ খুব ভালো। আমি মেম্বারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। ইউ ওপেন্ড আপ দিস ইস্যু। I was the member of the parliament at that time. মাননীয় সিপি রানাজি ছিলেন ইন্টার্ন মন্ত্রী, সেই সময়কে ইনিশিয়েটিভ করেছে এবং সময়তে হয়েছে প্রসেস ঠিক আছে। এর বিরুদ্ধে এই যে একটা এই পলিসি ডিসকাশন হয়েছে, তার যে ডিবেট শুনি অসংখ্য প্রতিষ্ঠান থেকে, স্টেক হোল্ডার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এগুলি গৃহীত হয়নি। যার কারণ হলো রতনবাবু বলেছেন 60 জন যদি স্টুডেন্ট হয়, মাত্র 2 জন থাকবে। কিশোরবাবুর বক্তব্যটা নিয়ে আমরা পরবর্তী আলোচনা আসতে পারি, ঠিক আছে? আরে একটা বক্তব্যের পক্ষে বিপক্ষে থাকবে, আলোচনা থাকতেই পারে। আপনি এক পক্ষে বলবেন, কিশোরবাবু থাকতেই পারে। এবং আমি দেখছি আপনি বারবার আপনি রতনবাবুর ঘোরাতে আসতে যান, আপনি কিছু বললে আপনি রতনবাবুর ঘোরাতে যাচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। শিক্ষার অধিকার আইন 2001 আর এটা হলো নিউ এডুকেশন পলিসি 20 কতদিন বুঝতে পারছি না। ওকে রতনবাবু, ঠিক আছে। পার্লামেন্টে আইন হয় শিক্ষার এই তো বলছে নিউ এডুকেশন পলিসি আইন তো পলিসি কারা গ্রহণ করছে, কেউ গ্রহণ করছে না। আপনি গ্রহণ করেন না, শিক্ষার অধিকার মানতে পারতো, কিন্তু পলিসি আপনি নাও মানতে পারেন। ওকে, এটি রাখতে ঠিক আছে, ঠিক আছে। যে বলছিলেন একজনের সঙ্গে কথা বলবেন, একজনের সঙ্গে কে কথা বলছিলেন? দেখি না, আমি বলছিলাম কি বলছিলেন বলুন। আমি বলছিলাম যে আমি এবং নয়ন সরকার দুজন প্রস্তাব এনেছিলাম। আজ আমাদের রাজ্যে
মাননীয় নির্মল আগাম করে শিক্ষকদের ক্ষেত্রযুদ্ধের কিছু দাবির ভিত্তিতে আজকে তারা একটা সভা অভিযান সংগঠিত করছে। এই বিষয়টা নিয়ে তারা চেয়েছিলেন তাদের একটি প্রতিনিধি দল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন, 10 মিনিট সময় দেওয়া হয়। আমি বলছিলাম এই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হোক। আপনি কি আপনি সমস্যা যদি আমি বলছিলাম নির্মলবাবু না পারেন, নির্মলবাবু রতনবাবু একদিন বলে দিয়ে আমার দাঁড়াতে হবে। এটা আগে ছিল, past is a waste paper, present is a use paper, future is a question paper. So do public service carefully, otherwise you are going tissue paper. ঠিক আছে এই জন্য বলে রতনবাবু একটা কথা বলবো, আমি দেখছি রতনবাবু কোথাও দিয়ে আসছি না, রতনবাবু দেখছি আপনি কি মানে রতনবাবু আমি বলছিলাম যে যা এটা কিসের ওনার প্রশ্ন হয়েছে কৃষকের বহুবিধ সমস্যা আইন তো বলে আপনি জানেন আমার বলতে হবে পরে the motion shall be restricted to a specific matter of recent occurrence. বিশেষত কি recent ঘটনা হচ্ছে সার পান্না, বীজ পান্না, জল পান্না, নাকি বীজ পান্না সব কিছু পাচ্ছে। সুতরাং কেন আনার জন্য কালকে বলবেন আমাদেরকে একটু করে থাকবেন বলবেন আমাকে এখন আমি কেন আমি রতনবাবু একটা মূল্যবান কথা বলেছিলেন যে প্লিজ নিউ কামার যারা আপনাদের ধরে আপনারা শেখান, আজকে মালিকও থাকে এই কথাগুলো হতো না, প্লিজ আপনারা শিখে যাবেন। মাননীয় সদস্যগণ দৃষ্টি আকর্ষণের নোটিশ, মাননীয় সদস্যগণ এখন সবার কার্যসূচি ও দৃষ্টি আকর্ষণের নোটিশ। আজ একটি দৃষ্টি আকর্ষণের সুখবর সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী স্বীকৃতি হয়েছিলেন। দৃষ্টি আকর্ষণের নোটিশ স্থাপন করেছেন মাননীয় সদস্য শ্রী হরিবেন দেবনা মহোদয়। নোটিশটির বিষয়বস্তু হল রাজ্যের সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূরীকরণে সরকারের পদক্ষেপ সম্পর্কে এখন আমি উক্ত দৃষ্টি আকর্ষণ নোটিশ বিবৃতি প্রদানের জন্য শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করছি। বলবেন রেফারেন্স থাকবে স্যার শিক্ষক স্বল্পতা দূরীকরণের সরকারের পদক্ষেপ সম্পর্কে এনেছেন আমাদের অপোজিশন লিডার শ্রী অনিল মহোদয়। তবুও যেহেতু এসছে আমি আবার পড়ছি যে রাজ্যের উন্নত শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষার পরিকাঠামো এবং শিক্ষক এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একথা সত্য যে বর্তমানে রাজ্যে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের স্বল্পতা রয়েছে। মূলত নিয়মিতভাবে প্রতি মাসে কিছু সংখ্যক শিক্ষক অবসর গ্রহণ করেন, রিটায়ারমেন্টে যান। তাছাড়া শিক্ষকের স্বল্পতার পিছনে আরেকটি কারণ যেটা আমি একটু আগে বললাম ট্রেডমার্ক, সারা জীবন যেটা মনে রাখবো মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ হলে তাদের যে নিযুক্তি শেষ হয়েছে সেটার কারণে একটা শিক্ষক স্বল্পতা। আমাদের শিক্ষা দপ্তরের স্কুলগুলোতে বিভিন্ন স্তরের শিক্ষকের ঘাটতি সংখ্যা নির্ণয় দেওয়া হবে। স্নাতক শিক্ষক 1 নম্বরে 1615, স্নাতক শিক্ষক 1643 জন, স্নাতক শিক্ষক 1240 জন, বিষয় শিক্ষক 586 জন, স্পেশাল এডুকেটর 112 জন। তো এই যে প্রক্রিয়া হিসেবে রাজ্য সরকার প্রতি বছর শিক্ষক নিয়োগ করে থাকে। টিচার রিক্রুটমেন্টের বোর্ডের কথা বলা হয়েছে এবং তাদের টিচার ইউনিটি টেস্টের মাধ্যমে এবং যোগ্য প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে দপ্তর অস্নাতক এবং স্নাতক শিক্ষককে নিয়োগ করে থাকে। তাছাড়া মাধ্যমিক স্তরে স্নাতক শিক্ষক অর্থাৎ গ্রাজুয়েট টিচার 9-10 ও উচ্চ মাধ্যমিক স্তরে পোস্ট গ্রাজুয়েট টিচার 11-12 এদের জন্য নিয়মিত টিচার রিক্রুটমেন্ট বোর্ড টিআরবিটির মাধ্যমে চাকরি পরীক্ষা গ্রহণ করা।
গত বছর প্রথমবারের মতো স্পেশাল এডুকেটেড যেটা একটু আগে বললাম সেটা করা হয়েছিল। এসব পদ্ধতিতে মাধ্যমে বিগত 5 বছরে বিভিন্ন স্তরে রাজ্যে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হয়েছে এবং নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা নিম্ন। স্নাতক শিক্ষক আন্ডার গ্রাজুয়েট টিচার 1 থেকে 5 পর্যন্ত 1062 এবং স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 6 থেকে 8 3701 জন, স্নাতক শিক্ষক গ্রাজুয়েট টিচার 9 থেকে 10 1471, বিষয় শিক্ষক পোস্ট গ্রাজুয়েট টিচার দেখা হয়েছে 446 জন, স্পেশাল এডুকেটর 88, টোটাল 6466 জন। সরকারের আর্থিক সংস্থার উপর নির্ভর করে আগে আমি যেটা বললাম যে শিক্ষক নিয়োগ করা যাচ্ছে এবং সেই বিষয়ে আগেও কথা হয়েছে। এখানে উল্লেখ যে মাধ্যমিক স্তরে 230 পদের টিচার রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ পরীক্ষা সিলেকশন টেস্ট ফর গ্রাজুয়েট টিচার গ্রহণ করেছে, কিন্তু 230 পদের সংরক্ষণের উপর একটি মামলা যেটা এর আগে আমরা কথা বলেছি, এই কারণে এটার একটু সমস্যা হচ্ছে আমাদের। আর বাকি যেহেতু আগে কথা হয়েছে সেইভাবে আমাদের দপ্তরের তরফ থেকে চেষ্টা করছি যাতে এই সব বিতর্কিত হবে। Point of clarification. Honorable Mukhyamantri এবং আপনারা both sides we have discussed regarding shortage of teaching. তারপরেও there are few points যেমন হেডমাস্টারদের প্রমোশন বন্ধ এবং ডেজিগনেটেড এজেন্ট দিয়ে অনেকগুলো স্কুলকে চালানো হচ্ছে। There are schools where EDOs are not there. তাতে when the agent is not there, দেখবে না সরকারের এবং মুখ্যমন্ত্রী যদি না থাকে, there is no head of the government. প্রশাসনের কাজে নিশ্চয়ই ঘাটতি আসবে। ইন দি সেম ম্যানার অনেক স্কুল আছে রাজ্যের মধ্যে যেখানে হেডমাস্টার নেই এবং ইনচার্জকে দিয়ে কাজগুলো করানো হচ্ছে। And there are so many schools, আমি এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই টিচার কারা নিয়োগ করছে, বাট দেয়ার ইজ এ সিস্টেম যে আউটসোর্সিং করা হচ্ছে। দেয়ার আর ভোকেশনাল কোর্সেস এর জন্য 5 তারিখ জুলাই মাসে একটা নোটিফিকেশন আবার বেরিয়েছে যে 55টা স্কুলে ইলেকট্রনিক হার্ডওয়্যার, এগ্রিকালচার, আইটি ইত্যাদি বিষয় নিয়ে ভোকেশনাল কোর্স চালু হবে। এই জায়গায় এই যে ভোকেশনাল কোর্সগুলো হচ্ছে তাদের শিক্ষাদানে তাদের they don't have seriousness. Why I said একটা হচ্ছে APMSC করে as a select vocational course করাবে, what is the salary? Only 9,000. এবং ওই সমস্ত ভোকেশনাল টিচারদের বলা হচ্ছে মাঝে মাঝে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন পাঠ কাজ ঘুরিয়ে আনতে হবে, সরকার পয়সা দেবে। তাতে কি হচ্ছে 9,000 টাকা দিয়ে আউটসোর্স করা শিক্ষকরা নিজেই কেন রাখছেন, তারপরে নিজের পয়সা খরচ করে ছাত্রছাত্রীদের বাইরে বেড়ানোর জন্য নিয়ে যেতে হবে এবং ওই টাকাটা আফটার 3-4 মান্থ বিল সাবমিট করার পর তারা পাবে। তাতে কি হচ্ছে ইন সো মেনি স্কুল, আমি বেহালা স্কুলে একদিন গিয়ে দেখলাম কম্পিউটারে ছেলেমেয়েরা বসে ড্রয়িং করছে। আমি বললাম তোমাদের ইনস্ট্রাক্টর কোথায়? বলছে যে ইনস্ট্রাক্টর আসে না। কেন?
মন্ত্রীদের ব্যর্থ সবকটাতে কত ছিল? সবকটাতে ছিল 280 কোটি টাকা। 18 দেশে এক দেশে পেরিয়ে যখন নতুন গভর্নমেন্ট আসলো, ডেভেলপমেন্ট পার্টনার 480 মানে 211 কোটি। 5 বছরে ডেভেলপ করেছে 280 কোটি। ওরা দেখতে আমি সব এগুলো সবই পুরোনো বইগুলো বের করেছি। তাদের সাথে ডেভেলপমেন্ট পার্টনার করেছিল। এই 5 বছরে তাদের 5 বছর 13 বছর থেকে সবকটা পর্যন্ত বেড়েছে 17 ক্রোড় 17 কোটি। আর 5 বছরে ডক্টর অমিত শাহ নেতৃত্বে করেছে 211। দেখেন সবগুলি বই কিন্তু এইগুলি কিন্তু আমাদের লাইব্রেরিতে আছে, ইচ্ছা করলে আপনি লিখতে পারেন। আমি বলছি না আরো দেওয়া দরকার, কিন্তু ব্যাপারটা হলো ইন্টেনশন অফ দিস গভর্নমেন্ট। এই কথা বলার জন্য একটু উনি বলেতে বলে পুরানো বই জেনে আমাদের মাননীয় ডেপুটি আমাদের উদ্দেশ্যটাও একটাই, মানে এই যে টাকা দেওয়ার যে মিটারটা, এই মিটারটা আরো বেশি যায়, গতিও বেশি, মিটার বেশি যায়। মিটার যে চলছে মিটারটা যেন আরো টাই করা বেশি যায়, এই যাচ্ছে। মাননীয় সদস্য বিনয় মজুমদার। গত 7 জুলাই আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় 2023-24 অর্থ বছরের যে বাজেট উপস্থাপন করেছেন, এই বাজেটকে পূর্ণ সমর্থন জানিয়ে আমরা আলোচনা রাখছি। এই বাজেটে সেবা প্রশাসন এবং গরিব কল্যাণের লক্ষ্যে এবং সবকা সাথ সবকা বিকাশের মাধ্যমে ত্রিপুরার মানুষের জন্য জনকল্যাণমুখী এই বাজেট। তাই এই বাজেটে টোটাল এক্সপেন্ডিচার দেওয়া হয়েছে 27,654.40 কোটি টাকা, যা গত 2022-23 থেকে 9.87% বেশি। এখানে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে 2022-23 থেকে 9.87% বেশি বাজেট করা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। যদিও ডেফিসিট বাজেট 611.3 কোটি টাকা দেওয়া হয়েছে, সেটা আছে আমাদের উন্নয়ন নীতি, সেটা আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এটাই, উইদাউট ইনক্রিজিং এনি ট্যাক্স এখানে 9.87% বাজেট বৃদ্ধি করা হয়েছে। কোন ট্যাক্স বাড়ানো হয়নি। এখানে একটা ক্রেডিট এই বাজেটে সরকারের সমস্ত ডিপার্টমেন্টের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। সমস্ত ডিপার্টমেন্টের জন্য অর্থ হচ্ছে এগ্রিকালচার এন্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এনিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, ফিশারিজ, এডুকেশন, youth affairs and sports, health services, food, civil supplies and consumer affairs, SC welfare, OBC welfare, minorities welfare, tribal welfare, rural development, drinking water and sanitation, panchayat, information technology, homes, fire and smart services, prison, revenue, science and technology and environment, industries and commerce, skill development, tourism, information and cultural affairs, transport, road and bridges, water resource, power, urban development, handloom, handicraft and sericulture, cooperation, social welfare and social education, labor organization. সমস্ত ডিপার্টমেন্টে অর্থ বরাদ্দ করা হয়েছে, কোনো কিছুই বাদ যায়নি। এই যে বাজেট পেশ হলো, সবাই বক্তব্য রাখছেন, বিরোধীরা এই ব্যাপারে কিছুই বললেন না, বললেন দিশাহীন বাজেট।
জনসাধারণের ক্ষতি করবে এমন বাজেট হয়েছে। বাজেট যেরকম হওয়া উচিত নয় তাও বলেছে, কিন্তু কি হওয়া উচিত সেটা কেউ বলেন নাই। এটা বলা উচিত ছিল সবাই, কারণ বাজেটে আলোচনা হচ্ছে একটা প্রগ্রেসিভ কিছু হতে যাচ্ছে। মানুষের কল্যাণের জন্য 27,654 কোটি টাকা একদম করা হয়েছে। সেটা কত বেশি হওয়ার দরকার নাকি কম হওয়ার দরকার, নাকি এই ডিপার্টমেন্ট থেকে কমিয়ে ওইখানে বাড়াতে হবে, এরকম কিছু কেউ বললেন বিশ্বাসী আমাদের দিশা সেবা সুশাসন ও গরিব কল্যাণ। গরিবদের জন্য ভাবে আমাদের সরকার সবচেয়ে আগে। যেমন ধরুন রিসেন্টলি আপনাকে সার্কুলার দেখবেন, সিডিপিও অফিসে পাঠানো হয়েছে ত্রিপুরা সরকারের পক্ষ থেকে। সমাজ পরিবারে একমাত্র উপার্জনশীল ব্যক্তি মারা গেছে, তার জন্য ছেলেমেয়েরা রয়েছে, কি করে পড়াশোনা করবে, কি করে চলবে, তাদের জন্য প্রতি মাসে 4,000 টাকা করে দেওয়া। এটা কি উন্নয়ন নয়? এটা কি শুভ চিন্তা নয় গরিবদের জন্য? ত্রিপুরা সরকার আমাকে লেবার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে, আপনারা জানেন। সেখানে আমরা কি করেছি, যারা নির্মাণ শ্রমিক, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, জলের পাইপের কাজ করে, রং মিস্ত্রি, রেল মিস্ত্রি, তারা সবাই নির্মাণ শ্রমিক, ইটভাটার শ্রমিক, ইন্ডাস্ট্রিতে শ্রমিকের কাজ করে, ম্যানুফ্যাকচারিং ইউনিটে কাজ করে, তারা সবাই নির্মাণ শ্রমিক। তাদের ছেলেমেয়ের পড়াশোনা ফ্রি। ক্লাস 1-এ প্রতি বছর 18 থেকে কলেজে যাওয়া পর্যন্ত 20,000 টাকা প্রতি বছর দেওয়া হচ্ছে। সেটা কি গরিব কল্যাণ নয়? একজন নির্মাণ শ্রমিককে মেয়ের বিয়ের সময় 50,000 টাকা করে দেওয়া হচ্ছে, সেটা কি উন্নয়ন নয়? বিগত সরকার কি চিন্তা করেছিলেন এদের জন্য? আমাদের ভোট থেকে আয়ুষ্মান কার্ড দেওয়া হচ্ছে নির্মাণ শ্রমিকের চিকিৎসার জন্য, 5 লক্ষ টাকা পর্যন্ত আমাদের ভোট থেকে পেমেন্ট করবে। সেটা আরো বাড়বে। এটা কি গরিব কল্যাণ নয়? একজন নির্মাণ শ্রমিক মারা যাবে, তার ফ্যামিলি কি করে চলবে? 2 লাখ টাকা দেওয়া। অ্যাক্সিডেন্টে মারা গেছে নির্মাণ শ্রমিক, তার ফ্যামিলিকে 4 লাখ টাকা দেওয়া। এবং অনেক স্কিম হবে। ইভেন গত 6 তারিখে আমরা একটা ডিসিশন নিয়েছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের অ্যাম্বুলেন্স মোবাইল ক্লিনিক আমরা সিদ্ধান্ত নিয়েছি। অ্যাম্বুলেন্স মোবাইল ক্লিনিক, যেখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে, অ্যাম্বুলেন্স যাবে, ডাক্তার থাকবে, নার্স থাকবে, মেডিসিন থাকবে, মেশিন থাকবে, টেস্ট করা হবে, ব্লাড টেস্ট করে সমস্ত রিপোর্ট দিয়ে মেডিসিন পর্যন্ত ফ্রি দেওয়া হবে, আমাদের বহুত চেষ্টা করা হবে। এগুলি কি উন্নয়নের চিন্তাধারা নয় সরকারের? এছাড়া অনেক স্কিম রয়েছে। এখানে অনেকেই বলেন এসিদের জন্য কিছু করা হয় নাই, বুঝলেন, কোন চিন্তাধারা এসিদের জন্য হয় নাই। আমার একটা কথা খুব মনে পড়ছে, আমাদের আইপিপির সাথে আমাদের এখনো শুরু করেছে। আমাদের বিশ্ববিদ্যালয় ছিলেন, আইপিপি ছিলেন আমাদের সাথে। বলো যে আমরা বিশ্ববিদ্যালয় কেন চাইছি? উন্নয়ন নেই। কষ্ট করার জন্য এখন কেন চাইছেন না? বিজেপির সাথে আলাদা এসেছেন, বিশ্ববিদ্যালয় ছেড়ে দিচ্ছেন কেন? তখন উত্তর ছিল যে ডেভেলপমেন্ট বিজেপির সাথে মিলে আমরা কাজ করছি, এই উন্নয়নের জন্য আমাদের চিন্তাধারের কোনো ডিমান্ড নেই। এখন কি হয়েছে আবার? গ্রেটার বিশ্ববিদ্যালয়। দেখুন প্রবাসী দেখলে আমাদের রেকর্ডিং হতে হবে।
এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছিল, অস্বীকার করবেন না, এটা আলোচনা হয়েছিল। আচ্ছা, আমার এখানে দুইটা ব্লক রয়েছে, মানিকগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। একটা মানিকগঞ্জ ব্লক, একটা দামতলা ব্লক। আপনারা জানেন দামতলা ব্লকটা এগিয়ে যায়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সেখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এডিসি এজেন্টের দামতলা ব্লকে টোটাল 5টা, প্রত্যেকটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট 1 কোটি টাকার উপরে, কিন্তু মানিকগঞ্জ ব্লকে একটিও হয়নি। 5টা দিয়েছি আমরা, 5টা। ওইখানে ভারতসরাতে একটা, ডাক্তার যাওয়ার পথে তুমচড়াইতে একটা, নীলবসন পাড়াতে একটা, কাহামতাইতে একটা, কসকৌতে একটা। কাহামতাই কসকৌ এই দুইটা গ্রুপ ফর্মাটি সেটেলমেন্টের এরিয়া। পাঁচশোরে এইরকম একটাও প্ল্যান্ট নাই, এই মানে কারণ পাহাড়ি এলাকাতে জলবায়ু আমরা চিন্তা করে দেখেছি, ওইখানে কত দরকার। এটা কি ডেভেলপমেন্ট নয়? এটা কি জনজাতিদের উন্নয়নের কথা নয়? দেখুন 2018 করে 3টা ইনস্টিটিউশন শুরু হয়েছে, এখানে প্রাক্তন এডিশন মিনিস্টার হয়েছেন। 3টা হাই স্কুল ইনস্টিটিউশন, 2টা এরিয়াতে, একটা নোয়াগাঁও, একটা দামচড়া। বলছেন উন্নয়ন হচ্ছে না? এটা কি করে হবে? এছাড়াও বাজেটে যা রাখা হয়েছে উন্নয়নের কথা, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আমি একটু বলছি। আগরতলা মহিলা কলেজ, পবিত্রায়ের আম্বেদকর কলেজ, গন্ডাচড়া সরকারি ডিগ্রি কলেজ অধীনে 3টি নতুন এসটি কলেজ হোস্টেল নির্মাণ করা হয়েছে। এটা কি উন্নয়ন নয়? আগরতলার মেলাঘাটে কুমারী মধুতি রূপশ্রী এবং দক্ষিণ ত্রিপুরার সাবরুমে কলাচড়া ট্রাইবাল গেস্ট হাউস নামে 2টি নতুন উপজাতি গেস্ট হাউস চালু হয়েছে। এটা কি উন্নয়ন নয়? আমরা নারীপাড়াতে একটি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এর নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে এবং স্কুলটি চালু হয়েছে। তাছাড়া 12টি নতুন ইএমআরএস এর নির্মাণ কাজ চলছে। ত্রিপুরা এসটি ডেভেলপমেন্ট কোঅপারেশন কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে সহকর্তে ঋণ এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। স্বীকার করতে হবে। কলমের সিটিএসি হেডকোয়ার্টারকে সৌন্দর্যায়ন ও পর্যটকদের আকর্ষণ করার জন্য একটি থিম বেসড মিউজিক্যাল ওয়াটার ফাউন্ডেশন স্থাপনের জন্য 2023-24 রাজ্য সরকার 1 কোটি টাকা বরাদ্দ করে গেছে। 1 কোটি টাকা বরাদ্দ করে গেছে। মুখ্যমন্ত্রী আবাস মিশন প্রকল্পে 9,517 জন জনজাতি সুবিধাভোগী উপকৃত হয়েছেন ও 8,400 হেক্টর এলাকায় আবাস বাগান লাগানোর কাজ হয়েছে। আগামী 2 বছরে জনজাতির আবাস উৎপাদনকারীদের জন্য 27.50 কোটি টাকা ব্যয়ে 50টি স্মোক হাউস নির্মাণ করা হবে। বাজেটে ধরো স্থায়ী জীবিকা অর্জনের সুযোগ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতিদের জীবনের মান উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য 1,432 কোটি টাকা মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে। তো বাড়িতে এগুলি এসেছে। জনজাতি এলাকার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন চালু করার প্রস্তাব রাখা হয়েছে, যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং পানীয় জলের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। উক্ত মিশন বাস্তবায়নের জন্য এই অর্থ বছরে 30 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মাধ্যমে ভারতের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলিতে যোগ্য জনজাতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা ও থাকার ব্যবস্থা করা হবে। এটা উন্নয়নের বাজেটে
উন্নয়নকামী বাজেট নয়, শুধু এসটি বললাম, অত সবাই মানুষকে চিন্তা করছেন, কেউ সাপোর্ট করছেন না, বিরোধীরা কেউ বলছেন না যে এটা হোক, এটা 100% হোক, আমরা চাই এই ডেভেলপমেন্ট, তাহলে আমরা বেটার এমপ্লয়মেন্ট চাইবো না, বলবেন তো? সব বলছেন আপনারা, আজকে বলেছেন যে উন্নয়ন নেই, সেদিন আমরা বেটার এমপ্লয়মেন্ট চাইছি, আমি শুনতে নিচ্ছি ডেভেলপমেন্ট হবে, উন্নয়ন আমার ডেভেলপমেন্ট যদি হয়ে যায় তাহলে বেটার এমপ্লয়মেন্টের প্রয়োজন নাই, আপনারা স্বীকার করছেন। আমরা এটাই চাইছি, উন্নয়ন যা করা হবে তাই আপনারা পাবেন, এবং উন্নয়ন হলে বেটার এমপ্লয়মেন্টের ডিমান্ড আপনাদের নেই, সেটা আজকেই আপনারা বলছেন। উন্নয়ন নেই আমাদের একদিন আমরা বেটার এমপ্লয়মেন্ট চাই, এর মানেই হলো যদি উন্নয়ন হয়ে যায় তাহলে আমরা বেটার এমপ্লয়মেন্ট চাই না। Can I share one thing? Percentage before we go to we welcome. Let the House allow to discuss the matter of greater development. Will definitely reply, honorable members and all the members in the House. The greater development issue উন্নয়নের জন্যই আমরা দিয়েছি, আর উন্নয়ন সরকার এভরিওয়্যার রিনিউ, কেউ লেখাপড়া করবে এটা সরকারের সমস্ত দায়িত্ব থাকে না। অনারেবল মেম্বারকে বলছি, let us discuss the budget. If you want to discuss greater development, please leave this slot here. Thank you. মাননীয় শিক্ষামন্ত্রী মানে মুখ্যমন্ত্রী কালকে একটা কথা বলছিল যে টাইগার একটা স্কুল কাঞ্চনপুরে বিদ্যালয় স্কুল পোস্ট ত্রিপুরায় কোন বিধানসভা কেন্দ্রে চাচ্ছে উঠাতে হবে। অথচ দেখুন আমি বলছি স্টুডেন্ট আপনি দেখুন আমি বুঝিয়ে দিচ্ছি, গণসভাপতি 1, রাকেশ 3, বাগপাশা 1, গণসভাপতি 1, দুবরাজনগর 2, চণ্ডীপুর 2, বরিশাল 2, বাগেরহাট 3, কাঞ্চনপুর 4। পদ্ধতি বিধানসভা আর কোনটাকে বলছেন? প্রত্যেক বিধানসভাকে আমি পদ্ধতি বিধানসভা আছে, পদ্ধতি বিধানসভা হোক নিশ্চিতভাবে কি বলছেন ভাই, পদ্ধতি বিধানসভা সিংহা 3 একটি বিশেষ প্রত্যেক জায়গা আছে সিংহা 3 এবং আপনি জানেন টাকা 2 কালকে বলছি টাকা দেওয়া মানে 2 নাম বলে দিচ্ছি টাকা দেওয়া কুম্পু একাডেমি ইন্ডিয়ান এর এই বিভাগের হাকিম সাহেবের একটা বেশি দেওয়া হচ্ছে যাতে সত্তা বিকাশ With due respect to the honorable minister, উনি বলছেন যে কাঞ্চনপুরে 4টা দিয়েছি, টাকার জন্য দিয়েছি। We are not telling you are not giving. তবে আমি বলছি সবকা সাথ সবকা বিকাশ এই রাজ্যের নবদ্বীপরাত অর্থাৎ বাঙালিদের, মুসলিমদের, মণিপুরীদের বাদ দিয়ে যদি শুধু ট্রাইবেলদেরই দিয়ে থাকে, I am not going to accept. এটা করছি না সরকার প্রত্যেক এখানে আমাদের মন্ত্রী লেভেল থেকে আপনাদের ইকুয়াল ডিস্ট্রিবিউশন যদি ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা আগে আমি একটু বাড়িয়ে দেবো গাড়িটাকে বাড়াতে হবে Now you are answering. আমার থেকে এবার আপনি বলছিলেন
মাননীয় মন্ত্রী যেটা বলেছেন বেশি করে দিচ্ছে বাড়িয়ে দিচ্ছে এরকম যদি আমি আপনার থেকে আমি আমার বিধানসভাতে একটা কলেজ দিয়েছিলাম সব বিধানসভা করা যাচ্ছে সব বিধানসভা করা যাচ্ছে বলেছে আমার কার্যক্রম করা যাচ্ছে রমজান করা যাচ্ছে আমরা রুশ চিন্তা থেকে বলবো আপনাদের জন্য চিন্তাকৃত করবো মাননীয় মুখ্যমন্ত্রী সব হবে সময় উপযোগী সব হবে বিদ্যার্থী স্কুলের কোথায় আছে আমার পানিসাগরে কিন্তু দুইটা বিদ্যার্থী স্কুল একটা রামপুরাতে আর একটা প্রাক্তন শিক্ষামন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করেছিলাম যে রামপুরা থেকে মুম্বাই থেকে স্টুডেন্টরা ভ্রমণ করতে পড়াশোনা করবে মধ্যে এলাকাতে যদি একটা ডিগ্রি কলেজ হয় সাথে সাথে স্যাংশন হয়ে গেছে লাইভের মোবাইল চার্জ ডাক্তার আইটেল ইনস্টিটিউট পরীক্ষা করে পানি রাখতে স্কুল পানি আমি বলতে শুধু খবর রাখতে ঠিক আছে ইয়েস আর বলছিলাম বলতে যাচ্ছিলাম খবর তো বলতে হবে না আপনি বলতে কাগজ ছিল না আপনি কাগজ নিয়ে এবং প্রত্যেক স্কুলে রামপুরা বিদ্যার্থী স্কুলে 1 কোটি টাকার উপরে প্রজেক্ট কাজ শুরু হয়েছে যেভাবে কাজ চলছে উন্নয়ন চলছে সেগুলোতে আমার বলার উদ্দেশ্য এটাই উন্নয়ন চলছে উন্নয়নের ধারা অভাব এখানে 20 টাকার প্যান্ট কোন সরকার করেছে 25 বছর তো আপনারা ছিলেন এখানে প্রায় 36,135 জন শরণার্থী ফ্যামিলি 6,959 জন আপনারা কি করেছিলেন তাদের জন্য উপজাতিদের জন্য দরদ দেখাচ্ছেন 25 বছর ঘরহীন ছাত্রহীন আমাদের সরকার চিন্তা করেছে আমাদের সরকার করে আমরা চিন্তা করেছি আপনারা কিচ্ছু করেন নাই কিচ্ছু করেন নাই শুনুন আপনাদের শুনতে অনেক বড় একটা শুনতে হবে আমরা কি করেছি শুনুন 6,959 ফ্যামিলিকে 13টা সেন্টারে ভাগ করে প্রত্যেক সেন্টারে 535 ফ্যামিলি করে তাদের সেটেলমেন্ট প্রত্যেক ফ্যামিলি 600 করে ভূমি পেয়েছে তারা রেশন কার্ড পেয়েছে তারা জলের ব্যবস্থা পেয়েছে প্রত্যেক বাড়িতে সোলার লাইট দেওয়া হয়েছে রাস্তা পাকা করে দেওয়া হয়েছে তাদের ভোটাধিকার তৈরি করার অধিকার দেওয়া হয়েছে ভোটার আই কার্ড দেওয়া হয়েছে রেশন কার্ড দেওয়া হয়েছে স্কুলের ব্যবস্থা ওইখানে কি হয়েছে আমরা ব্লু সেটেলমেন্টের জন্য 44টা অমরের সেন্টার করেছি সেখানে রেশন করেছি ওইখানে টিচার যারা জানেন এই শরণার্থীরা ওইখানে টিচার এবং সেখানে যারা রেশন যারা ডিলার তারাও ওরাই ডিলার ওদের মধ্যে থেকে নেওয়া হয় হাসপাতাল দেওয়া হচ্ছে এই যে জিনিসগুলি তো আমাদের চিন্তাধারার মধ্যে ছিল না একদম ছিল না এই চিন্তাধারা আমাদের কারণ সবটা বিকাশ এরা সবটার মধ্যে এরাও করে এদের কথা আপনারা চিন্তা করেন আমরা সেটা চিন্তা করেছি আরেকটা কথা বলে কতটা মজা আমি শেষ করবো 10,323 মধ্যে বারবার প্রত্যেকটা বিধানসভা সেশনে আপনারা উঠান আপনারাই একটা প্রশ্নের উত্তর দেন তো চাকরিটা কে নিয়েছিল চাকরিটা কে নিয়েছিল বাম দল নিয়েছিল চাকরিটা কে নিয়েছিল আপনারা নিয়েছিলেন কিনা বুঝলেন চাকরি কেন চাকরি আপনাদের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে
সিসি অনুসারে হাইকোর্টের জাস্টিস দেখেছিলেন সরকারকে, তৎকালীন সরকারকে, যে কম্প্রোমাইজ এমিকেবল সেটেলমেন্টে না এদের চাকরি দিয়ে যারা চেক করেছে তাহলে আর কি থাকবে না, চাকরি বহাল থাকবে, আমার কিছু করার থাকবে না। কিন্তু আপনারা দিয়েছিলেন বলছেন আমরা কম ইনকাম পাবো, তাদের রেলিয়ে দিলেন, টাকা কালেকশন করে করে সবার কাছ থেকে সুপ্রিম কোর্ট পাঠালেন, সুপ্রিম কোর্ট থেকে রেজাল্ট। এটা আমাদের ফ্যামিলির লোক না, আপনাদের ফ্যামিলির লোক না, যাদের চাকরি গেছে, আমাদের বেটা হয় না, আমাদেরও বেটা হয়। তারপর কি করলেন, কিছুদিন আগে আপনারা ওদের যে কেস করেন হাইকোর্টে, বললেন আমাদের চাকরি সাথে বহাল, আমাদের চাকরি দেওয়ার জন্য সরকারকে একটা অর্ডার দেওয়া হোক, চাকরি ধরো পত্রিকাতে বেরিয়ে গেল, আমরা লিখেছি এইবার সরকার আমাদের চাকরি দিতে বাধ্য। আমরা ভেরিফিকেশন চেয়েছি হাইকোর্টে, হাইকোর্ট বলছে আউটলে তাদের রিজেক্ট করে দিয়েছি। তারপরে এখন আসছি আপনারা যদি আমাদের জায়গাতে থাকেন, চাকরি দিতে পারবেন, সুপ্রিম কোর্টের অর্ডার রেখে চাকরি দিতে পারবেন, বারবার অন্যায় কথা অবৈধ কথা আপনারা সুপ্রিম কোর্টে রেখেছে বলছেন কেন বলছেন? আঠারোর আগে মায়াজানা কালকে না, সবাই শুনছে, সবাই জানে, সবাই বুঝে, আপনারা বলছেন না যে 21 থেকে কাউন্টিং শুরু হয়, 86-20 আমাদের রয়েছে, একটাও আপনাদের নেই কেন, একটাও নেই কেন? ওনারা বুঝে গেছে আপনারা বিগত দিনগুলোতে কি করেছেন ব্যবহার আমাদের সাথে, সব নেই। চলো 18 আগে আমরা বলেছিলাম আমরা যদি সরকার আছে আমরা দেখবো, বলেছিলাম তো, দেখেছি 2 বছরের চাকরির মেয়াদ বৃদ্ধি করেছি। আমরা বলেছি কোর্টকে যে তারপর কি করেছি আমরা, বলি টেট পরীক্ষায় দেখুন, ইন জেনারেল টেট পরীক্ষাতে বসার জন্য বলেছি, রিল্যাক্সেশন দিয়েছি, বিএড এবং বিএলএড লাগবে না। মনে আছে আপনাদের? টেট পরীক্ষাতে অনেকই দরকার কিন্তু দেশের চাকরি পেয়ে চলে গেছেন, আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, পোস্টিং দিয়েছেন, বলেছি সেই বেতন পাবে, সেই বেতন দিয়ে বিএড কমপ্লিট করে আসো, ওনারা আসছেন আর জয়েন করছে। আমরা দেখি আমরা কোথাও রেখেছি, তারপরে কি করেছি, এই রিল্যাক্সেশন দিয়েছি, রিটায়ারমেন্টের আগ পর্যন্ত ওনারা পরীক্ষাতে বসতে পারবে। তারপরে কি করেছি, এনি ডিপার্টমেন্টে ওনারা পরীক্ষায় বসতে পারবেন। পুলিশে চলে গেছেন অনেকে, ডিএডে চলে গেছেন অনেকে। আসামির মতো জেলের আগের মতো দিয়ে দিয়েছিলেন 2003 আছে নাকি সেটা? এখন তো সেটা নেই, আপনারা নাম্বারিং করে দিয়েছেন 2023। আপনারা এই নাম্বারটা নাম্বারটা জানেন না একবার, বাকিরা আর দেখার নেই আমাদের এখানে। তাদের জন্য ভাবুন, সবটা কাজ, সবটা কাজ, সবার জন্য ভাবুন, সবার জন্য ভাবুন। তারপরে যখন চাকরি চলে গেল, মার্চ মাসে চাকরি চলে গেল, 35,000 টাকা করে নগদ প্রত্যেককে দেওয়া হয়েছে, যাতে স্বাবলম্বী হতে পারে। আমাদের গীতাতে একটা কথা আছে, কর্মের অধিকার আছে মহাপরিশুদ্ধদাসন, কর্মের তোমার অধিকার, ফল আমি দেবো, আমি করে বসে আছি, ফল আমি দেবো, সেই ফল আমাদের ভোগ করতে হবে, ভোগ করতে হবে। এবং সেটা কিভাবে হবে, জবরী কথা শুনতে কথা বলছি, যে যেরকম ভাববে ঠিক সেই রকম ফল হবে, সেই ফল দেবেন। তাই আজকে এই বাজেট আলোচনায় আমি হাউসের সবাইকে বিনম্র নিবেদন করব, আপনারা সর্বান্তকরণে সবাই আমাদের এই বাজেট যেটা পেশ করেছেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী, তাকে সাপোর্ট করুন। এই আশা রেখে আমি বক্তব্য শেষ করছি। সবাই
বাজেট পেশ করেছে, বাজেটে যেভাবে আছে তাতে মানুষের উপর ঋণের চাপ বাড়বে, করের চাপ বাড়বে, কর্মসংস্থান কমবে প্রতিদিন, আর মেহনতকারী যে মানুষ তাদের কোনো কাজের পিছনে এই যে বাজেট এটাকে সমর্থন করা যায়। সেটা দিয়ে আমি বলছি তার এখানে এটা ঠিক 27,694 টাকার বাজেট আছে, বড় বাজেট, এবং 9.something বৃদ্ধি আছে, এটা দেখানো হয়েছে। কিন্তু এটাকে ধরে সারা বইয়ের মধ্যে অনেক কিছু লেখা হয়েছে, 5 বছর ধরে এটা চলছে, আগেও কিন্তু যা আছে সেটা কিন্তু কার্যকরী করার ক্ষেত্রে গত 5 বছরও বিভিন্ন নামে যে বিষয়গুলি ছিল সব কার্যকরী করতে পারেনি। এবারও যা দেওয়া হয়েছে এটাও কার্যকরী কোন রকম সেখানে আপনি দেখবেন না এই বাজেটের মধ্যে টাকা যে আসবে সেখানে 23.7% এটা সেন্ট্রালি স্পন্সর স্কিম থেকে আসবে বাজেটের মধ্যে, আর 26.76% এটা আসবে ট্যাক্সের শেয়ার থেকে আসবে। এখন এই যে টাকা আসবে সেখানে আপনি দেখবেন স্যার, আমরা যে বলতাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে ঠকাচ্ছে, দিচ্ছে না, ওনারা না বললেও মনে মনে বিশ্বাস করে। 5 বছরে আপনি দেখবেন সেন্ট্রালি স্পন্সর স্কিমে আপনি যদি দেখেন তাহলে 23,566 কোটি টাকা তার বরাদ্দ সেখানে ছিল। এই যে গত 5 বছরে 16,469 কোটি টাকা, তাহলে 7,097 কোটি টাকা সেন্ট্রাল স্পন্সর স্কিমে কম পেয়েছে এই 5 বছর। দ্যাট ইজ 30% উপরে কম। সেটাও 30% না 40% হতো, একটা কারণে হয়নি, গতবার নির্বাচন ছিল। এইবার গতবারের যে এই সেন্ট্রাল স্পন্সর স্কিমের টাকা সেটা বরাদ্দ থেকেও অনেক বেশি দিয়েছে গতবার, 4 বছর অনেক কম, গতবার যেহেতু নির্বাচন অনেক বেশি দিয়েছে, দিয়েও 30% লেস আছে, কম আছে। আপনি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে 5 বছরে এটা কাজে দেখা যায়। এটা আমরা একটা 2 নম্বর হলো শেয়ার অফ ট্যাক্সের যে বিষয়, সেন্ট্রাল শেয়ার থেকে আসবে, সেন্ট্রালের যা টাকা আসবে তার উপরে শেয়ার করে না। আমরা প্রতি বছর দেখি এই মনোপলি কর্পোরেট যারা আছে তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্সের টাকা ছাড় দেয় 1,000 কোটি টাকা। এখানে সামনে লোকসভা নির্বাচন, এবারও ট্যাক্সের ছাড় হবে, বিরাট ট্যাক্সের যখন ছাড় হবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ট্যাক্সের টাকা কম হবে, আপনার শেয়ারও কম হবে। এটাই পেয়ে আসছেন। তাতে দেখা যায় আপনার কাগজের মধ্যে যা আছে তাই বলছি, তাতে আপনি দেখবেন 1,02,077 কোটি টাকা আপনার যে মূল বাজেট বরাদ্দ ছিল 5 বছরে, সেখানে আপনি পেয়েছেন 90,021 কোটি টাকা, 11,456 কোটি টাকা কম পেয়েছেন। তবে এইবারটা এমন বিষয় না যে 5টা বছর সমানে কম পেল, আগেও কম পেল, এইবার একটা 7 টাকা দিয়ে দেবে, এইটা সাধারণভাবে বিশ্বাস করা যায় না। তাহলে আমি
ধরি 30% যদি কম হয় তাহলে তো 4,000 কোটি টাকা কম মূল বাজেটের থেকে 4,000 কোটি টাকা কম পাওয়ারই সম্ভাবনা বেশি। দেন এই যে 4,000 কোটি কমবে তারপরে আপনার কমিটেড এক্সপেন্ডিচার আছে, সেখানে আপনি দেখবেন যে আপনার কমিটেড এক্সপেন্ডিচার আছে 13,580 কোটি টাকা। সেভাবে হয়েছে পেনশন, ইন্টারেস্ট অফ পেমেন্ট, তারপরে রিপেমেন্ট অফ লোন, এই সমস্ত মিলে কমিটেড এক্সপেন্ডিচার। তাই এখানে 13,500 কোটি টাকা চলে যায়, ওখানে যদি 4,000 কম পান তাহলে 27,000 কোটি টাকা দেখালে পরেও আপনার মূল বাজেট কিন্তু সেই টাকা আপনি পাচ্ছেন। তাতে এতগুলি স্কিম, চিফ মিনিস্টারের নামে স্কিম আছে, এই নামে স্কিম আছে, যত কিছুই আপনি দেখান না কেন সেই কাজ কিন্তু আপনি করতে পারবেন। এটা নিশ্চিতভাবে সেখানে বলা যায়। এখন তাহলে কি হবে? তাহলে যতগুলি স্কিমের কথা আপনি বলেছেন তাদের টাকার সংকট হবে আপনার কাছে। সংকট মেটানোর জন্য এখানে আছে, এই সংকটটা যাতে মিটে তার জন্য আপনি কি করছেন? আপনি লোন নিচ্ছেন বেশি বেশি করে, লোনের উপর এইভাবে লোন নেওয়া মানে রিপেমেন্ট করতে হবে, লোন নেওয়া মানে তার সুদ দিতে হবে, সুদের টাকা মানুষের গাড়ি আমরা নিয়েছিলাম 13,000 crore rupees, 5 বছরে নিয়ে 15,000 crore। এটাই বলছি, তাহলে রিপেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট মানুষের ঘরে চলবে, 1 নম্বর। 2 নম্বরের সংকট কাটাতে এই টাকা পুরোনোর জন্য আপনাকে মানুষের উপর আপনি নানাভাবে ট্যাক্স বসিয়ে দেবেন, ট্যাক্স বসিয়ে দেবেন। এবার ট্যাক্সের এখানে টাকা বৃদ্ধি করেছেন, তাই পুরোনোভাবে আপনি ট্যাক্স বসাবেন এটাকে কভার করার জন্য। এই যে ট্যাক্স বসাবেন সেখানে আমি একটা বলছি ট্যাক্স থেকে আগরতলা শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস দেওয়া, পিএনজির বিল যাদের কাছে আছে সবাই তো দেখে না গ্যাস নেয় টাকা দিয়ে, কিন্তু আমি বলছি পিএনজির যে গ্যাস নেয় সেখানে বিলের মধ্যে দেখবেন যে 2 মাসে 60 দিন 61 দিনের বিল দেয় একসাথে, তাতে যদি 1250-1200 বিল হয় তাহলে দেখবেন যে একটা জিএসটি আছে 50 টাকা 55 টাকা, আর এটার মধ্যে 21% ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেল ধরা 21%। আমি বলে দিচ্ছি যে এই বিলের মধ্যে ছোট্ট একটা জিএসটি, তার বাইরে 21% কি আছে? রোড ডেভেলপমেন্ট সেল 21%। এই যে গ্যাস দিচ্ছে মানুষ খবর রাখে না, কিন্তু এটা দিচ্ছে, বাইরে দিচ্ছে। তাহলে করে আপনি 15 ইয়ার্সের একটা কাজ, এটি ম্যাক্স জি 1,000 টাকা ছিল, এখন 9,800 টাকা। 15 ইয়ার্সের একটা আপনার ফটো 5,500 টাকা, একটা 6 হুইলার 14,500 টাকা তাকে দিতে। তো সেটাই বলছি, প্রতিদিন এই সংকট কাটানোর জন্য ট্যাক্সের বোঝা সেখানে বাড়িয়ে দিতে হবে। 3 নম্বর সংকট কাটাতে যেটা করেছেন সেটা হলো যে সংকট কাটানোর জন্য আপনারা নিয়েছেন কি কর্মচারী সংখ্যা কমিয়ে, তাহলে পরে টাকা খরচ করতে কম লাগবে। তাতে 18 সালের মার্চ মাস পর্যন্ত 1,58,220 জন রেগুলার মিলে আমাদের এখানে ছিল। 30/2022 লাস্টে কত আছে? 1,40,595 আমাদের এখানে। এই সময়ে 21,856 জন রিটায়ারমেন্ট গেছে। 100,000 থেকে 21,000 গেলে 1,36,364, আর নিয়োগ হয়েছে 4,200
কি 3টা বিষয়, লোন করো, মানুষের ঘরে ঋণের চাপ পড়বে, ট্যাক্স বসো, মানুষের ঘরে পড়বে, এমপ্লয়েমেন্ট করো, মানে কাজ হবে। 3টা বিষয় আমরা তারা মানতে পারবো, আমরা এটা মানতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা এটা মানতে পারি। এই কারণে বলছি আমরা এটা বাজেটটা জনমুখী হয়, এই কারণে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এই আলোচনার মধ্যে আমি আরো 3টা বিষয় আপনার কাছে উল্লেখ করব যে এই খরচগুলির বাইরে আপনি যখন খরচ করবেন তখন আপনার কোভিডের এক্সপেন্ডিচার ছাড়াও আপনি দেখবেন একটা সরকার চালাতে গেলে কিছু হয়, কিন্তু বেশি অংশে গেল বাজেট বহির্ভূত খরচ, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বহির্ভূত খরচ। বাজেটের মধ্যে শৃঙ্খলা নেই, কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আমি 2টা উদাহরণ, 1-2টা আপনার কাছে বলব, এগুলি বাজেট করব, এখনো হবে। আমাদের রাজ্যে ভূমিতে দিয়ে যাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই, হাজার হাজার কর্মসংস্থান, কোনো অসুবিধা নেই। ত্রিপুরা রাজ্যের মানুষ আছে, যারাই হোক কর্মসংস্থান, 10টা গেট লাগিয়েছে সোনামুড়া থেকে নবছর পর্যন্ত, বিশাল 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 প্যান্ডেল, ফুল দিয়ে সাজানো, খাওয়া দাওয়ার ব্যবস্থা ভরিয়ে দিয়েছে। কত টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত কোনো হিসাব নেই। ঠিক আছে, কোনো অসুবিধা নেই আমাদের, কিন্তু এগুলি বাজেট পরিবর্তিত খরচ। আগরতলা শহরে আর 1 ইঞ্চি জল হবে না, বলসা পাহাড়ের পাদদেশে চলে গেছে, ওখানে ড্যাম তৈরি করে একদিন আগরতলা শহরের উপরে জল থাকবে না, বিশাল ড্যাম হবে, হাজারো গাড়ি গেছে, কত কিছু। এই সমস্ত খরচ বিভিন্ন জায়গায় থেকে লোক আছে, সব মাথাটা নিয়ে যাও, এটা কি জানি, বিভিন্ন আমাদের জায়গাগুলিতে নিয়ে যাও, বাজেট বহির্ভূত। এই বাজেট বহির্ভূত খরচ এখান থেকে কিছু কাটা যাবে, যেটা মানুষের জন্য কাজ করার কথা। তো এই যে বিষয়টা, এই বিষয়টাতে আমরা বুঝতে পারছি যে যত কিছুই বলুন না কেন এটাকে কভার করা সেখানে সম্ভব না। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি 2টি কথা বাজেটের ঠিক মধ্যে না, কিন্তু আপনার অনুমতি নিয়ে বলতে চাই। আমাদের পরিষদীয় মন্ত্রী রতন বাবু, উনি যেভাবে বলেন আমাদের, বিশেষ করে আমাদের সিপিআইএমের যিনি লিডার, উনি একটা কথা বলেন যে আমরা জনবর্জিত, হ্যাঁ জনগণ আমাদের দেখতে পারেন, আমরা খারাপ কাজ করেছি, এই কারণে 30টা আর 20টা থেকে নেই, আমরা অমুকখানে নির্বাচন একটা প্রক্রিয়া। মাননীয় অধ্যক্ষ মহোদয়, এটার মধ্যে হার জিত আছে, যে কোনো লোকে হারতে হয়। দেশের শুধু শিক্ষাবিদরা যদি জিতে যেত, তাহলে 5টা মাদারকে রাসায়নিক শিক্ষাতে শিক্ষাবিদ দেয় না, এটা একটা আলাদা প্রক্রিয়া। তাহলে এমন যদি হয়, তাহলে আজকে যিনি বাজেটটা পেশ করেছেন, আমাদের রাজ্যে 2জন লোক হাই স্কুলে পাস করেছে, একজন আমাদের বিশ্বকবি মহোদয় এখানে আছেন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আরেকজন মাননীয় আগের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন কৃষ্ণদেব বর্মা 25,550 কোটি পাস করেছিলেন। অনারেবল মেম্বার আছেন, কি কারণ? এটাই যদি প্রশ্ন, আমরা সব খারাপ কাজ করেছি, আমরা সব জনবর্জিত। আগের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 10,000-এর উপরে ভোটে পাস করেছিলেন। আজকে
মাননীয় সদস্য আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনার মাধ্যমে যে একজনের লিস্টের ওনাদেরকে এই লিস্টের অ্যাকাউন্টে দিতেছেন এত সংখ্যক সংখ্যায় আসল করতে চলবে আর দুই যে ব্যক্তিরা এত অহংকার করছেন আমরা বিশেষ করে ওনারা শুরু করি আজকে ওনারা মিললে কোথাও না বলে গেছেন আপনারা অহংকার এমন হয় না আমাদের হারার পরেও এখনো আপনারা মেনে নিতে পারছেন না যে আপনারা জেনে গেছেন একবার বলছেন সার্টিফিকেটের কথা একবার বলছেন এই কথা আমি কি করেছি না করেছি আপনি অতিরিক্ত প্রাসঙ্গিক পর্যায়ে চলে যান আমি করছি না আপনি কনফার্ম করুন এখন আপনি দেখুন যে আপনি কিছু কাগজ দেখুন ডিউজের অ্যাকাউন্টে 834 কোটি অবৈধ 263 কোটি ডিউটি নেই রোগী কল্যাণের 40,000 প্রতি মাসে এই ক্যান্সার হসপিটালে চলে যাচ্ছে আবার যোজনায় টাকা বঞ্চিত দিলেন 5 বছরের জল নেই চিকিৎসক নেই দেয়াল অবস্থা হাসপাতাল চুরিকাণ্ড ডাকাতি চুরি কোনো যান চলাচলের মন্ডল সভাপতি স্বাক্ষর আবেদন অদ্ভুত ফরমাস চিন্তায় এগুলি হাজার বিষয় প্রতিদিন খবরের দিচ্ছে এইটা যদি রাষ্ট্রকে লেখা হয় উৎসাহের সংখ্যা কি হবে কোনো শিক্ষাবিদ দিতে পারবে কিনা আমার জানা করছেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয় খুবই ভালো হচ্ছে লাগবে পিসটা লাগবো সামনে হইলে ভালো হ্যাঁ চলবো আপনি কাটবো আমি আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী রাজনীতি দীর্ঘদিনটি অনেক তোমার মনে তোমার বলেছিল কিনা জানি না তবে এখানে গতবার লাস্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা বই আমাদেরকে দিয়েছে আপনিও বলেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখলে মনে হয় যে রাজ্য দেউলিয়া এটা আমার কথা নয় স্যার এটা ডিসিশন বুক সাপ্লাই এটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট 7 তারিখ আমি 7 তারিখে যে বাজেট পেশ করা হয়েছে এখন কিছু খরচ আমি বিরোধিতা এই বক্তব্য আমাদের ইসরায়েলি যখন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী উনি বলেছিলেন কনস্ট্রাকটিভ ডিসিশন ইজ দ্য ব্লেসিং অফ গুড গভর্নমেন্ট এখানে আমরা যদি বলি সবাই আমি আপনাকে বলছি এখানে এটার মধ্যে এই যে বলবো 1 নম্বর এই যে আমি ধরুন কথা 2 নম্বর পেজে দেখুন লাস্ট অ্যাডজাস্টমেন্ট অফ ওপেনিং ব্যালেন্স 650 কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে বলছে এটা এটা ডেবিট
650 আর annual statement এ দেখেন এটা -650,000 গতবারে আপনি উদ্বৃত্ত খরচ করেছেন এবার বেশি খরচ করেছেন এবার এসে আপনি বলছেন এইটা গতবারে আমাদের জমা ছিল এবার ব্যাক করুন তার মানে 6 গুণে 1200 50 গুণে 100 1380 টাকার ফরমিট এখানে আমি মাননীয় অধ্যক্ষ মহোদয় আমি আপনার কাছে বলছি এখানে গভর্নমেন্ট চালাতে গেলে আজকে যে অবস্থা আপনার পূর্ণ ওয়ার্ল্ডের মধ্যে দ্রব্যমূল্য সব জায়গায় বেড়েছে এখানে লোন আপনারা বারবার বলে থাকে যে বামফ্রন্ট 13,000 লোন দিতে আমরাও রতনবাবু আমি মিলে এখানে করেছি ঠিক লাস্ট 5 years এই 18 থেকে 23 আমার ওটা এবং এইবার 3,435 আসছে দেখুন মার্কেট লোনের আধার বড়ই আছে 2,685 কোটি টাকা 60 আর লোন ফ্রম পাবলিক অ্যাকাউন্ট 750 দুইটাই যোগ করলে 3,435 কোটি এই যে লোনটা হচ্ছে যদিও ভারতবর্ষে 150 লক্ষ টাকা দিন আছে দিন প্রত্যেকটা স্টেটে কিন্তু আমার মনে যে আমাদের রাজ্যে যেভাবে ঋণ হচ্ছে এখন it has exceeded 25,000 crore এটা কিন্তু আজকে 70,000 একটা শিশু হলো তার উপরও আমাদের উপর আমি আপনাকে বিরক্ত করবো না আমি কয়েকটা পয়েন্ট বলে আমি শেষ করব দি গভর্নমেন্ট সাইড মাননীয় মুখ্যমন্ত্রী সবাই বলে আমরাও বলি প্রফেসর ডক্টর মানিক গুডম্যান কিন্তু you cannot forget what your party promises at the time of 18 when services government came. এখানে আপনারা বারবার বলতে চাইছেন ওখানে লেখা ছিল প্রত্যেকটা কনস্টিটিউন্সির মধ্যে একটা করে কলেজ হবে এখানে আমাদের একজন সিনিয়র ফ্রেন্ড বলেছে যে আমার কনস্টিটিউন্সির মধ্যে একটা কলেজ চাই আপনারা ভীষণ ডকুমেন্ট তো এটা আমি আপনাদেরকে আহত করতে চাই এটা কিন্তু এটা বুঝতে পারি এই দলিল এটা রেজিস্টার করে ডকুমেন্ট অ্যাপ্রুভড বাই ইউর পার্টি অ্যান্ড ইউ আর কমিটেড টু দ্য ত্রিপুরা পিপল এই কাজগুলি আপনারা রতন বাবু 5 বছর চলে গেছে ডিস্টার্ব করার চেষ্টা করবেন আমি মিশন ডকুমেন্ট কথা বলছি কাগজ নিয়ে এসছি এখানে আপনার ছবি নাই আছে রিজেন্ট চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার অ্যান্ড ফাইন্যান্স মিনিস্টার এরপরে এই গতবারের সংকল্প করতে এটা আবার বাংলাদেশ করেছে 2003 আমাদের প্রফেসর ডক্টর মানিক খান তারপরে ডেপুটি চিফ মিনিস্টার আছে এখানে আপনাদের অল ইন্ডিয়া প্রেসিডেন্ট আছে আপনাদের প্রেসিডেন্ট এখন বক্তব্য সব শিখতে বলতে আমি না আপনি যদি তার কন্ট্রোল করতে ব্যর্থ আগে আপনার একজন সদস্য কথা বলতে আপনি বলেন না কেন আমি প্রথমেই আলোচনা থাকবো যেটা বলবো স্যার এটা কি ভিশন ডকুমেন্ট বা সংকল্পপত্র কি আলোচনার জন্য বাজেট স্যার
আমি প্রথমেই স্বাস্থ্য নিয়ে কেন? কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন যে আমি এটা ক্যান্সেল করবো। এটা রূপরেখা তৈরি হয়ে গেছে, 50 ছাত্র এখানে প্রতি বছর যেটা ভালো বলবো। কিন্তু আজ থেকে প্রায় 6 বছর আগে এই যে ভীষণ ডকুমেন্ট যদি আপনারা বলছিলেন প্রত্যেক কনস্টিটিউন্সির মধ্যে একটি করে কলেজ কোথায় আমার খুব প্রিয় রতনবাবু দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছেন। উনি বুদ্ধি রাখেন, ওনাকে অনেকে চাণক্য বলেন, উনি ও শ্রেণী আবার এই তার উনি কথা বলে যে ওনাকে বলতে হবে শুনেন স্যার আপনার তো চিৎকার করতেন একটা কবিতা বলার জন্য দিত না, কবিতা করে চলে গেছে আসলে সেটা আর পারে আরো কিছু বলেছে স্বাস্থ্য সম্পর্কে আমি বলবো যে লাস্ট 3 দিনের সেশন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এখানে একটা এডিক্টেড পিপুলের জন্য 8 সংখ্যা বিশিষ্ট এই আবার বলেছেন। এখন এই বাজেট স্পিচে আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি বলেছেন প্রত্যেকটা জেলায় এডিক্টেড পিপুলকে চিকিৎসা করার জন্য হসপিটাল। দ্যাট মিনস প্রেসিডেন্ট স্বীকার করে নিয়েছিলেন বাই দ্য স্টেটমেন্ট অফ দ্য হেলথ মিনিস্ট্রি যে এই বাজেট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সরকার শুরু করে দিয়েছে। উনি বলেছেন যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন এডিক্টেড লোককে চিকিৎসা করে হসপিটাল করা হবে। তাইলে বাস্তবটা যে এডিকশন বেড়ে গেছে। আপনারা রাজ্যপালের ভাষণে রাজ্যপাল মহোদয় মাননীয় রাজ্যপালকে দিয়ে বলেছেন যে এখানে আপনারা এই পাঠিয়েছেন, রাজ্যপাল মহোদয় বলেছেন ওনার কি বলেছেন নেশা মুক্ত অভিযান 2,09,123 কেজি গাঁজা, 7,72,216 বোতল পেন্সিলিন এখানে কর্মীরা করেছে। 45,99,000 18,830 জন হিরোইন বাজার বলতে গিয়ে মাননীয় রাজ্যপাল মহোদয় বলেছেন 60 জন মায়ানমারের লোক ত্রিপুরাতে অ্যারেস্ট করে, 28 জন নাইজেরিয়ান আছে তারা ওই নেশার জিনিস নিয়েছে এবং মোট 13,662টি ই চ্যানেল অ্যান্ড ম্যানুয়াল চ্যানেলের মাধ্যমে 11.45 কোটি টাকা আদায় করা। তাহলে মাননীয় রাজ্যপাল মহামান্য উনি যেটা করে আর আমাদের স্বাস্থ্যমন্ত্রী যেটা করেছেন ঠিকই আছে, কিন্তু অতীব দুঃখ এবং লজ্জার সঙ্গে একদিকে নেশা আরেকদিকে রাজ্যপালকে দিয়ে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কেজি গাঁজা উদ্ধার এগুলি সিজ করতে হবে, এগুলি কি করে উৎপাদন হচ্ছে এই দিকে কিন্তু নজর দিত। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট। আমি আপনার নজরে করছি 4 সালের মতো মরে মরে কিন্তু ট্যাবলেট এগুলি দেখতে হবে, আপনাদেরও দেখতে হবে আমাদেরও ত্রিপুরা। আমরা যদি শুধু এখানে বিরোধীতেই করে গেলাম আপনার
রাজ্য কথা বললেন, আমরা বিরোধিতা করলাম, আমাদের তরফ থেকে একটা গুড সাজেশন দিল, আপনারা যে হই হল্লা হলো, আমি অনুরোধ করব আমাদের যদি বলতে না আমি বলে যাবো, আর বলবো না। আমি আপনাদের আপনি স্বেচ্ছায় নিজেকে বদলি করছেন কেন? আমি আপনি স্বেচ্ছায় নিজেকে বদলি করছেন? শুনে আমি হেলথের ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী তো এটাই করেছে, ভালো, থ্যাংকস টু হিম। কিন্তু ত্রিপুরাকে আমি ওনার ত্রিপুরা হিস্ট্রিতে ডক্টর মানিক শাহ নাম লিখা হয়। এখানে ত্রিপুরাতে নাম্বার অফ হেলথ ইনস্টিটিউশন আছে, 2টা মেডিকেল কলেজ আছে। আপনারা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে করবেন, একটা চিন্তাধারা করছেন, ইলেকশন আছে বলেছেন, সব মিলিয়ে এখানে নাম্বার অফ ফার্মাসি কলেজ আছে, নার্সিং ইনস্টিটিউট আছে, প্যারামেডিকেল কলেজ আছে, বেসরকারি উদ্যোগটা আপনারা অনুমোদন করেন, হ্যান্ড ওভার করে কিনে যায়। আমি অনুরোধ করব, যেহেতু আপনি ডাক্তার, আজ পর্যন্ত ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী কোনো ডাক্তার হয়নি, ত্রিপুরাতে একটা মেডিকেল ইউনিভার্সিটি করা যায় কিনা এই সমস্ত সব অর্গানাইজেশন নিয়ে 2টা কলেজ তো হচ্ছে, সব মিলিয়ে একটা মেডিকেল ইউনিভার্সিটি অথবা হেলথ ইউনিভার্সিটি, এটাই নামে আমি আপনার প্রস্তাব দিচ্ছি। কারণ আমার বক্তব্য মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করে, আমি বিরোধিতা করলেও ভালো না করলেও আমরা এই বাজেটে জনহিতকর কিছু কাজ যোগদান, যদিও অ্যাকর্ডিং টু দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট আপনার সরকার দেউলিয়া, এখানে দেখুন শুধু লোন। আমি আরেকটা প্রস্তাব করছি যে আমাদের সব রাজ্যে যে ডাবলিটি হয়ে গেছে, প্রায় রাজ্যে একটা অনুদান আমাদের ত্রিপুরার ডেভেলপমেন্ট করেছে। এই সম্বন্ধে আমি আসি, মানুষ যদি দেখা অন্যায়ভাবে তার উপর নির্যাতন করে, মানুষ অধিক ব্যথা পেলে এর পরিপ্রকাশগুলো আন্দোলন, এর পরিপ্রকাশ কখনো কখনো অস্ত্র আছে। আমি এই যে অ্যাক্টিভিজম আমরা এটাকে নিতে আছি, এটা হোক ঠিক the government should hear and try to fight themselves for the good government. আপনারা ক্ষমতায় আছেন, দ্বিতীয়বারে করছেন, গণতন্ত্রে এখান থেকে মাঝে মাঝে আমাদের অনেক কলিগ বন্ধুরা বলে যে আপনারা 29% এটা ম্যাজিক যে বাট আমি প্রেসিডেন্টের বন্ধুদের বলবো, আমি মন্ত্রীদের বলবো, রতন বাবু আপনাকে জানাতে বলে আপনাকে বলছি, আপনাদের আত্মসমালোচনা করো। Your thumbs up 33 from 44. আজকে ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে আমাদের বিরোধীদেরও আপনাদের সহযোগিতার দরকার আছে, এবং কাগজকে কাগজই বলতে পাগল বলতে। আমি সেকেন্ড হেলথ আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, এখানে অনেক এবং হেলথের অবস্থা বলতে গেলে আপনার ত্রিপুরাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু আপনি ত্রিপুরাতে
এই যে ক্যান্সার গত 3 দিনের যে আমাদের এখানে তখন আমরা অনেকে কিন্তু ভাবছি নো মাননীয় মুখ্যমন্ত্রী, আমি আপনাকে ভালো আপনি ভালো মানুষ আপনার আমাকে মন্ত্রের এই যে স্টেপটা নেওয়া হলো না, আমাদের রাজ্যের যে ক্যান্সার হসপিটাল নর্থ ইস্টের মধ্যে এখানে নষ্ট হয়েছে। আর আপনি একজন প্রফেসর কাম ডাক্তার কাম চিফ মিনিস্টার, আপনার সাইলেন্স পয়েন্ট অফ অর্ডার স্যার, আমি আপনার মাধ্যমে মাননীয় সদস্য গোপালবাবুকে প্রশ্ন করতে চাই। দেখি আপনি একটা মেশিনও খারাপ এবং এই ক্যান্সার হসপিটালে আজকে নর্থ ইস্ট না দেশ বিদেশের মানুষ কালকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী দেবেন তখন আমি বিশেষকে বলবো ক্লিয়ারেস্ট হসপিটাল। সেদিনও হেড এন্ড নেক সার্জারি কমপ্লিট হয়েছে। এখন মানুষ টাকায় যায় না, ক্যান্সার হসপিটালে আসে। 1 মিনিটের জন্য ইলেকট্রিক চেঞ্জ করা হয়েছে, এটাও লিখে দিয়েছে যে ঘন্টা একটা মেশিনও খারাপ। আর এটা এখানে একটা সোসাইটি আছে, কালকে ডিটেলসটা বলবো, সেই সোসাইটির মাধ্যমে সমস্ত কিছু হয়। আরকেএস এর মাধ্যমে বহু এই পূজার কিছুদিন আগে আমরা 80,000 টাকা দিয়ে ক্যান্সার ব্লাড ক্যান্সার আমরা ওকে সম্পূর্ণ নিরাময় করেছি। এবং আরকেএস এর ভূমিকা, হসপিটালের ভূমিকা, জিবি এবং ক্যান্সার এই দুটোতে দুজন অভিজ্ঞ স্পেশালিস্ট জনজাতি ডাক্তার তারা এটা পরিচালনা করছে খুব সুন্দরভাবে। এবং এদের মনোবলে আঘাত করে আমি বলছি তারা এত কাজ করে যদি আজকে সমালোচনা আমাদের করতে হয়, এটা আমাদের মরালের উপর আঘাত। তো দয়া করে চক্ষুকরণের বিভাগ খণ্ডন করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি যে আপনি হসপিটালে একবার ভিজিট করুন। আপনারা তারাই না জেনে না শুনে, যেটা গর্বের জায়গা, আমাদের সবচেয়ে বড় গর্বের জায়গা। আজকে আমাদের এখানে শিলিত সীমা বলে একজন ডাক্তার বাংলাদেশ থেকে, যিনি এমবিবিএস এমএস তার দুটো নার্সিং হোম আছে, তিনি এখানে ট্রিটমেন্ট করে তার ক্যান্সার মুক্ত হয়েছেন এবং তিনি প্রশংসা করে যে চিঠি দিয়েছেন। তিনি কিন্তু টাকায় যাননি, বহুশী প্রশংসা করে তিনি হচ্ছে। কাজে এইভাবে ডাক্তারদের মনোবলে আঘাত করা কোন যুক্তিসঙ্গত কথা নাই। কালকে যখন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দেবেন তখন এটার সঙ্গে এডিশনাল আমি করব। ধন্যবাদ। নার্সিং পরিষদ সেম হয় না, মহিলা আমি সেটা ধন্যবাদ আমার বন্ধু রতন বাবু, আপনি বলেছেন কারণ ইউ আর ইনচার্জ অফ দ্য হেলথ হসপিটাল, নিজের কাজ নিজে দেখানো হবে না। আমি আজকে ক্যান্সার হসপিটালের ডাক্তারের সঙ্গে কথা বলছি। আমি নেক্সটটা বলবো উনি ক্যান্সার হাসপাতাল ইনচার্জ একটু বলি, 1 মিনিট এখানে বাংলাদেশ যারা যারা দায়িত্বে ছিলেন তারা অনেকটা এটাকে একটা নিজের জমিদারি হিসেবে ব্যবহার করে। আজকে তারা এটাকে সাস্টেইন করার জন্য এই টিমওয়ার্ককে আজকে বিভিন্নভাবে বিভিন্ন খবর সরবরাহ করছে। তাদের এই হতাশার ফল আমাদের সেখানকার ডাক্তারদের প্রকট করছে। একজন রোগীও আপনি যার ভিজিট কোন ডাক্তার বলেছে আমি জানি না, যার কাছে চলুন আমি সব আপনি যাবো এবং সেখানে কেমোথেরাপি থেকে শুরু করে ডাবল হয়, ডাবল আগে ডাবল করে নর্থ ইস্টের মধ্যে আজকে বেস্ট হসপিটাল এই আমাদের তো বলছেন পত্রিকাতে উঠেছে স্যার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি আছেন, সেটা আমি জানি না, তিনি নাকি মাসে 40,000 টাকা করে গেলেন। কি কাজ নেন একটু বলে
ঠিক আছে কোনো অন্যান্য সরকারি কিছু করেন না আপনি যা কথা বললেন যখন বলবেন আর আসলে ওনাদের সময় খুব বেতনের পেজ কেটে গেছে বুঝতে পারছেন না এই সমস্ত যাতে না বলে ত্রিপুরাতে গত 5 বছরে 18-19-20-4,593 জন আর 20-21-4,412 জন 21-22-4,342 জন আর 22 আপনার বাজেটে কর্মচারী এখানে স্যার আমার আপনার কথা চিন্তা করতে না আমি এখানে যদিও অর্থনৈতিক ব্যাপারে আমি যা দেখেছি বিকজ আই এম ফর কমার্শিয়াল আই এম আমি জানি সরকারের ঋণ করতে করতে এটা হবে না এটাকে কেন্দ্রীয় সরকার যে কারণে কিছু অনুদান দিতে হবে আদারওয়াইজ দিস ইকোনমি উইল নট বি এবল টু সার্ভাইভ আমি কর্মসংস্থানে 21,856 জন ডিক্লেয়ার করি নিয়ম ক্যাবিনেট আগে যে আজকের ইতিহাস মধ্যে 1 বছরের মধ্যে যদি পরীক্ষা ফিলাম না করে এটা আমি অনুরোধ করি মাননীয় আপনার মাধ্যমে মন্ত্রিসভা মাননীয় মুখ্যমন্ত্রী চাণক্যবাবু এবং আমাদের হেলথ মিনিস্টার যে প্লিজ বেকারদের জন্য কিছু ভালো উচিত এখানে নট ইভেন সিঙ্গেল পার্সন শুধু রাজ্যপাল কিছু বলে গেছে আপনি বলেছেন আমি 10 বার করে একটা বই পড়েছি আমি আপনাকে বলবো যে যোটা আমি আমি বলবো ফর্ম নিয়ে নিজের মাধ্যমে গরিবদের যারা বেকার এটা আর সম্ভব
some package, then the বেকার ভাতা ব্যবস্থা করা যায়। কারণ আমাদের 7 লক্ষের উপর বেকার, সবাইকে দিতে পারবে না, দেন আমার পরবর্তীটা most controversial discussion was going on about the teaching AADC. এখানে 30% বলুন 31% two-thirds geographical area ADC. এখানে যে মন্ত্রী আছেন ইয়ং ম্যান, রাইজিং ম্যান, ওনারা 8 জন 9 জন ছিলেন না, 9% ছিল। এখন একজন হেলথ মন্ত্রী। আমি বলি যে এই বিষয়ে মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন, ইনডাইরেক্টলি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যা হচ্ছে, কিন্তু আমরা এটা দেখি বড় ল্যান্ড কাউন্সিলের মতন আমি একটা প্রস্তাব রাখছি। ঠিক আছে, আপনি আমার সঙ্গে কথা ছিল 30 মিনিট, আপনি কাটতে কাটতে নিজেরও কেটে ফেলেন। আপনি শুরু করেছেন 18 মিনিটে। ঠিক আছে স্যার, তো 24 যদি আসলে না 18 মিনিট স্যার শুরু করেছেন। স্যার আমি আপনাকে নেক্সট যে কর্মচারীদের সম্বন্ধে একটু বলতে, কারণ তাদের সার্টিফিকেট দিয়ে হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলেছে, আপনার খবর আছে কিনা যায় না, কিন্তু অ্যাডভোকেট উনি জানেন, এখানে বলেছে বলেছিলেন না কেন আপনারা শেষ করতে পারেন আমার কথা। স্যার বাংলাদেশ যদি রাত্রি 2টা পর্যন্ত চলতে পারে, এখানে চলতে পারবে না কেন? আপনি কি বলেন? আমি কি নব্য আমি আপনাকে বলবো, আমাদের আমাদের রতনবাবু এখানে যখন মন্ত্রী হন, উনি 2018 বাজেটে ঘোষণা করেছিলেন, কারণ চাকরি করতে গেলে ওই 10,000 বাজেটে 50% থাকতে হবে, ট্যাক্স দিতে হবে, বিএড 30 সেকেন্ড। স্যার প্লিজ স্যার, সিস্টেম কি আপনার আয়ু না আমার বলে যাবো? না, don't think you are the Supreme Court. আমি বলবো যে রতনবাবু বলেছিলেন, এডুকেশন যদি আমার মুখ্যমন্ত্রী আছে যে 4টা বিএড কলেজ আজ পর্যন্ত একটা ই কোয়ালিটি খারাপ ছিল বিএড কলেজ, এটা যদি দৃষ্টি আমি ঘুমলং ইউনিভার্সিটি অলরেডি বলেছি। আমি আপনাকে বলবো যে আপনারা যে কথাগুলি দিয়েছিলেন সেগুলি কিন্তু ইতিহাস হয়ে গেছে, এবং এখানে 10,323 সম্পর্কে কথা শুনে না, আপনি তো বন্ধ করে দিতে পারেন, আপনারা যে সমস্যা আপনি যদি লেখাবেন চলতে পারবেন না, আমি আপনাকে বলছি এখানে বিষয় ডকুমেন্টে আমি 1 মিনিটে শেষ করবো। ওকে প্লিজ, ওকে। এখানে ভিশন ডকুমেন্টে লেবার এন্ড এমপ্লয়মেন্টে 7 নম্বরে বলেছিলেন there are about 60,000 vacancies at stake. Government we will fill up all these vacancies within a year. এটা আমাদের ভিশন ডকুমেন্টে বলেছিলেন, বাকিটা আপনারা দেখুন। এবং আরেকটা হলো 12 নম্বর ক্লজ এডুকেশন, এটা নিয়ে অনেক কথা বলছি।
এটা 10,000 কিলোমিটার দুর্ভাগ অ্যাপয়েন্টমেন্টের সময় আমি বলবো নিরপেক্ষ কথা বলবো এবং আপনারা বলেছেন কি গভর্নমেন্ট উইল রিজলভ the government will resolve the problem about central আত্মহত্যা করেছে 5 জন, মারা গেছে, এবার নিজের প্রতি সম্মানটা রাখো। ঠিক আছে, এবার আপনি আমি সম্মান জানিয়ে বলছি না আপনি আপনি আমাকে সঞ্জয় মালিক এবং সঞ্জয় মালিক ত্রিপুরা প্লিজ with full respect, I'm saying with full respect, আমি আপনাকে প্রায় 30 মিনিট সময় দিলাম। সঞ্জয় মালিক বাবু শুরু করুন। এখানে রুট এন্ড ব্রিজেস আমার বিধানসভাতে চন্দ্রকিরণ পাড়া এবং অনেকটা পাড়ার সফর এখানে আমাদের একটা ছড়াতে ব্রিজ দেওয়ার জন্য আমি বারবার অনুরোধ করছিলাম মাননীয় দপ্তরকে, কিন্তু প্রায় 100-150 বছরের পুরনো সেই গ্রাম, সেটাতে জনজাতি বা আমাদের টিকাচার যে এরিয়া টোটালি বলছিল সেখানে আমার মনে হয় অন্য রাজ্যের থেকে তারা যেন আলাদা একটা দেশে বা আলাদা একটা গ্রহের মধ্যে আছে এমন একটা বোঝা যায়। আপনারা যদি যান তাহলে আপনারা বুঝতে পারছেন। তো ওই জায়গাতে এখানে আছে অনেক জায়গা, যেমন আমি আগেও উত্থাপন করেছিলাম বরবাতিলা নামে একটা গ্রাম, একটা না অনেকটা গ্রাম, এই এরিয়ার নাম বরবাতিলা। ওই জায়গাতে পানীয় জলের অভাব, ইলেকট্রিসিটির ভোল্টেজ কম, ইলেকট্রিসিটি থাকার সাথে কম ভোল্টেজের কারণে সেখানে ওয়াটার পাম্প করার যে সেটা নেই, পাম্প চলে এবং সরকারিভাবে কোনো বিডব্লিউএস তরফ থেকে হোক বা যে কোনো ইয়া থেকে হোক কোনো জলের ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এখনো করা হয়নি। তো কেন করা হয়নি? আমার প্রশ্ন হচ্ছে বিগত দিনের বাজেটের নিরিখে যেটা আমি শুনতে পেরেছি, আমাদের সংগ্রাম যেটা বলে আমলে 13,000 কোটি টাকা এখন ৭৭ বেড়ে ২৭,০০০ কোটিতে পরিণত হয়েছে, কিন্তু তারপরেও আমার কষ্ট থাকবে এখানে যে এত যদি বাজেট বা বাজেটের সংখ্যা বাড়ানো হলো, কিন্তু আমাদের জনজাতি বা ত্রিপুরার দুর্দশার জন্য মোচন পাই না, সেটা আমার একটা প্রশ্ন থাকে। এখানে যতনবাড়ি থেকে গর্ব মাত্র 10 থেকে 12 কিলোমিটারের দূরত্ব চাইলে যতনবাড়িতে অমরপুর যেটা বিধানসভা হয়, যেটা মাননীয় আমাদের রঞ্জিত দাস মহোদয়ের বিধানসভা, আমার পার্শ্ববর্তী বিধানসভা আমার গরু বিধানসভাতে
প্রায় সময় সব সময় লোডশেডিং হয়ে যায়। তার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি না 66 কেজি যেটা নতুন পোস্টে ইলেকট্রিকের পোস্ট দিয়ে এখানে বৈদ্যুতিক যে সমস্যা লোডশেডিং যে সমস্যা সমাধানের জন্য এখানে কোনো মতে করা হয়নি। তো আমার মনে হয় সেটা তীব্রতা এরিয়া বলে বঞ্চিত করে রাখা হচ্ছে। কিন্তু আমি এখানে প্রশ্ন করতে যাচ্ছি, শুধু আমাদের এডিসি এলাকার জন্য যে আলোচনার মধ্যে আমি দেখতে পাচ্ছি এডিসিকে নিয়ে মায়া কান্না হচ্ছে। আমি সেটাই বলবো আজকে, কেন এডিসিকে নিয়ে মায়া কান্না? বিগত 25 বছরের তুলনা করছে, সিপিএমকে তুলনা করে যাচ্ছে আপনাদের বিজেপি দলের পক্ষ থেকে, আবার সিপিএমরা মানতে পারছে না, চাইছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এডিসিকে নিয়ে যদি এতই ভালো লাগে, এডিসিকে নিয়ে যদি আপনারা সত্যিকারে আপনাদের মনের মধ্যে যদি এখানে উন্নতি করার যদি প্রশ্ন থাকে বা এমন যদি আপনাদের সহমত থাকে, তাহলে আমি অনুরোধ রাখবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, ত্রিপুরার একটা ইতিহাস করে যান, এডিসিকে ডেভেলপ করেন, এডিসিকে আরো তথ্য বরাদ্দ করেন। আমি এখানে দেখতে পাচ্ছি যে বিগত 2 দিনের যে আলোচনার মধ্যে এডিসিকে নিয়ে টানাটানি কেন বলছে যে 4 লক্ষ থেকে শুরু করে বাইরে দিয়ে 400 লক্ষ থেকে শুরু করে 600 এখানে কোটি টাকার শান্তি করা হচ্ছে। এখানে আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এলপি সাহেব উনি প্রশ্ন করে যাচ্ছেন 580 কোটি পেনশন এবং স্যালারি দিতে চায় 600 কোটির মধ্যে, তাহলে 1 থেকে 150 কোটির মধ্যে দিয়ে কি করে এদেশ চালিয়ে বা উন্নতি করা যাবে? এটা আমার প্রশ্ন হচ্ছে, যদি আপনারা তীব্রতা উন্নতি হয়ে থাকেন, এডিসিকে যদি উন্নয়ন করতে চান, এখানে শুধু তীব্রতা নয়, এখানে এডিসি বলতে সবাই এখানে আছেন, যদি এখানে একটু নজর দিয়ে এডিসিকে উন্নতি করার জন্য আমি অনুরোধ রাখবো। আর এখানে বলছি, যার জন্য আমি বলতে চাই, এখানে সম্মেলন দল থেকে শুরু করে মাননীয় আমাদের অনারেবল মেম্বার সম্মেলন বাবু থেকে শুরু করে বিনয় ভূষণ বাবু আজকে উল্লেখ করে যাচ্ছেন যে উন্নতি হয়ে যাওয়ার কারণে এখন নাকি ত্রিপুরাল্যান্ডের আর দাবি থাকতে পারে। এটা আপনাদের আইপিএসি এবং বিজেপি সরকার গঠন করার পর, এডিসিতে উন্নতি হওয়ার পর যদি ত্রিপুরাল্যান্ডের যা যদি কেউ না করে থাকে, তাহলে সেটা আমাদের আইপিএসির মন্ত্রী, মাননীয় মন্ত্রী সুব্রতচরণ বাবু জানবে, এটা ওনার বিষয়। কিন্তু আমি বলছি, এইখানে আজকে এই হাউসে দাঁড়িয়ে আমি দায়িত্ব সহ দিয়ে আমি বলতে চাচ্ছি, আমাদের ত্রিপুরা ছাড়া এখনো বঞ্চিত এবং প্রায় 2% মাত্র আমরা যে বাজেটের অনুসারে 2% এডিসিতে দেওয়া হচ্ছে, যেটা দিয়ে আমরা উন্নতি করতে পারবো না। এবং সেই কারণে আমি বলছি, আজকে এই বাজেটকে আমরা পুরাপুরি বিরোধিতা করতে যাচ্ছি। কেননা এই বাজেট পুরাপুরি এডিসির জন্য, কোন উন্নয়নের জন্য এই বাজেটটা দেখাচ্ছে না। যার কারণে শুধু এডিসি না, পুরা আমাদের ত্রিপুরা ছাড়া বঞ্চিত আজকে। এই কারণে আমি পুরাপুরি সমর্থন করতে পারি না, আমি বিরোধিতা করে এই বাজেটের বিরুদ্ধে আমি বলতে চাইছি। তো আমি আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ রাখবো, আগামী দিনে বেশি বেশি বাজেট, যেহেতু 13,000 কোটি থেকে 27,000 কোটি যদি হয়ে থাকে, তাহলে কিছু বাজেট 31% বাজেট এডিসিতে দিয়ে এডিসিকে পুনরুদ্ধার করুন। এই 38 বছরের এডিসি বিকলাঙ্গ এবং আইডিসি প্যারালাইসিস হয়ে গেছে, সেটাকে আপনারা স্বনির্ভর করার জন্য আপনার হাতকে যেটা
দরকার, এটা আমি বলে আমি শেষ করছি আলোচনা। ধন্যবাদ। মাননীয় সদস্য শ্রী অভিষেক দেবনাথ। মাননীয় গত সপ্তাহে যে জনপ্রধানমন্ত্রী বাজেট তাকে মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, তার সমর্থনে আমি আমার বক্তব্য রাখতে যাচ্ছি। প্রথমে সবাই যারা যারা হাউসে আছেন প্রত্যেকে পবিত্র, অনেক রাজনীতিবিদরা আছেন, আমার বয়স অনেক বেশি। এই হাউসকে নিশ্চিত করা এটা ঠিক হবে। প্রথমত আমি এটা বলতে চাই, আমাদের সরকার 18 সালে মাত্র 9 তারিখ সরকার শপথ নিয়েছে। সবাই বলছে যে 6 বছরের সরকার। অনেক প্রশ্নের উত্তর আমরা যদি আমাদের সময় ব্যবহারে বিবেচনা করি তাহলে এখানে অনেক কিছু উত্তর আমরা পেয়ে যাব। আমরা 9 মাসের পর আমাদের সরকারের পথ চলা শুরু হয়েছে 2019 সালে। ঠিক 2020 সালের জানুয়ারি মাসে ত্রিচুর ডিস্ট্রিক্টে কেরালা কোভিড-19 প্রথম কেস আছে, এটা আসে সামনে। 20 বছরের একটা যুবকের মধ্যে ডিটেক্ট হয়। তো সেই থেকে আমাদের 20-21 মাস আমাদের করোনা চলে যায়। তার এই সময় আমাদের বিভিন্ন নির্বাচনগুলো হয়, লোকসভা নির্বাচন, এমপি নির্বাচন, পঞ্চায়েত, তাতে অনেক সময় চলে যায়। এবং আমাদের সরকার কার্যকাল শুরু হয়েছে মাত্র 3 মাস সময় অতিবাহিত হচ্ছে। সার্বিক অবস্থায় আমরা দেখছি আমাদের সরকার 30 থেকে 32 মাস কাজ করার সুযোগ পেয়েছে। এটা এরাজ্যের মানুষ, আমাদের বিরোধী মন্ত্রী যারা আছেন, যারা এই হাউসে আছেন, প্রেস মিডিয়া, সকলে এই বিষয়টা অবগত আছে। আমাদের মাননীয় বিরোধী নেতা উনি প্ল্যানের প্রথম নলেজ ওনার মধ্যে আছে, ভালো এটা। উনি যখন প্রথম বিধানসভায় ছিলেন তখন আমার 18-19 বছর বয়স হবে, উনি খুব ভালো বক্তব্য রেখেছিলেন। সেটা তৎকালীন সময় আমরা যখন খবরের কাগজ থেকে জানতে পারি, উনি বলেছেন যে রেভিনিউ যেটা একটা 30-32 মাসের সরকার কাজ করার পর তাকে তুলনা করা হচ্ছে 35-40 বছরের সাথে একটা প্রাপ্তবয়স্ক সরকারের সাথে। যদি রেভিনিউ 10-12% বেশি করে, সেই জায়গায় বর্তমানে আমাদের 40-50% রেভিনিউ জেনারেট হয়েছে। তার মধ্যে কোভিড-19 একটা মহামারী বিশ্ব জুড়ে আমরা আক্রান্ত হয়েছি। তারপর আমাদের এই রেভিনিউ থাকার তো কথা না, মাইনাস হওয়ার কথা ছিল। তারপরেও আজকের দিনে যদি আমরা 14-15% 32 মাস সরকার চালিয়ে আমরা যদি সেটা ধরে রাখতে পারি, আমরা কি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে পারি না? এর জন্য আজকে আমরা যদি বিশ্বের থেকে তাকাই, বর্তমানে বিশ্ব কোন জায়গায় আছে, ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতি কোন জায়গায় আছে। ভারতবর্ষে আমরা বর্তমানে ব্রিটেনকে ছাড়িয়ে 5ম বৃহত্তম অর্থনৈতিক আত্মপ্রকাশ আমরা করতে পেরেছি। আমরা যদি শেয়ার বাজারের দিকে দেখি, 2022 সালে আমরা বেস্ট পারফর্মিং কান্ট্রি হিসেবে আমরা বিবেচিত হয়েছি। 2023 সালে 1 সপ্তাহ আগে নিফটি এবং সেন্সেক্স দেশের সর্বোচ্চ রেকর্ড হয়েছে। তার মানে ভারতবর্ষের সামনে রিসেশনের কোনো প্রশ্ন নেই। ভারতবর্ষের সামনে ভারতবর্ষ অর্থনীতি যথেষ্ট মজবুত। পক্ষান্তরে যে সমস্ত দেশগুলো আজকে আমেরিকা থেকে শুরু করে ইউরোপের কান্ট্রিগুলো যেগুলো আছে, তারা কিন্তু রিসেশনের ভয়ে তারা গ্রস্ত। তাদের গ্রাফ দিন দিন নিচের দিকে নামছে। গতকালকে টাইমস অফ ইন্ডিয়াতে
news বেরিয়েছে India to suppress US to become world's second largest economy by 2075. এর বলা হয়েছে according to a report by Goldman Sachs Research, India is expected to overtake the USA and become the world's second largest economy by 2075. As of now, India holds the position of world's fifth largest economy, following Germany, Japan, China, and the United States. অনেক বড় রিপোর্ট আছে এটা, টাইমস ইন্ডিয়া দেখলে সেখানে পাওয়া যেতে পারে। আমার ত্রিপুরা মহাদলের মাননীয় বিধায়ক আমার ভাই বিশ্বজিৎ বলেছে যে আমরা ইউএসকে ফলো করতে, আমরা যখন ইউএসকে ওভারটেক করতে যাচ্ছি, ভারতবর্ষ যখন বিশ্বকে পথ দেখাচ্ছে, আমাদের অনুকরণের প্রয়োজন নেই। আমরা স্টেডিলি ধাপে ধাপে আমরা এগোচ্ছি, আমাদের অর্থনৈতিকভাবে মজবুত আছে, আমরা আরো এগিয়ে যাব। করোনা বিপর্যয় কোনো বিষয় নেই। করোনার সময় কি পরিস্থিতি ছিল আমাদের রাজ্যে, রাজ্যের মানুষ দেখেছে, সবাই জানে যে কোন কার কি ভূমিকা ছিল ডিউরিং করোনা। আজকে আমাদের এত কষ্ট কেন করতে হচ্ছে? বেসিক মৌলিক চাহিদার জন্য আমাদের বর্তমান 70 বছর 65-70 বছর পর আমাদের সেই জিনিসগুলোর উপর কাজ করতে হচ্ছে। মৌলিক জিনিসগুলো কি? জলের জন্য কাজ করতে হচ্ছে। কেন? আপনার ইন্ডিপেন্ডেন্স 65 বছর পর জলের জন্য কেন করতে হবে? ঘরের জন্য কেন করতে হবে? শৌচাগারের জন্য কেন করতে হবে আমাদের কাজ? আমাদের তো ফাউন্ডেশন তৈরি থাকার কথা ছিল, একের পর এক বিল্ডিং হওয়ার কথা ছিল। সেই জায়গায় বেসিক কাজগুলো আমাদের করতে হচ্ছে। আমাদের বাজেটে বলা হয়েছে যে ভারতবর্ষের বাজেটে বলা হয়েছে এই অর্থ বছরে আবাস খাত লিস্টের আওতায় ত্রিপুরার জন্য অতিরিক্ত 1,30,697টি PMAY ঘর বরাদ্দ হয়েছে। আমি ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকের দিনে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে পাকা ঘরের নিচে রাখার যে পরিকল্পনা নিয়েছেন, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। এটা মৌলিক অধিকার, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান। আমাদের বিদ্যুতের লাইন এনে দিতে হচ্ছে, এটা কি রকেট সায়েন্স? 3 বছরে আমাদের সমস্ত জায়গায় পানীয় জল পৌঁছে দেওয়া যাবে। 3 বছরের সরকার, আমাদের 32-33 মাসের সরকার, তার মধ্যে লিমিটেশন আছে। একটা সরকার একটা সাম্রাজ্য পতনের পর আরেকটা সাম্রাজ্য তৈরি করতে একটা সময় লাগে, সময় আমরা পাইনি। তারপরে সরকার কাজ করে যাচ্ছে, আমাদের সাথে তুলনা করা হচ্ছে। আমরা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাজ করার মানসিকতা আছে সরকারের, পজিটিভ মাইন্ড আছে বলে আমাদের সরকার কাজ করে যাচ্ছে একের পর এক। আমরা যদি বলি এগ্রিকালচারের দিকে অনেক কিছু করেছেন এগ্রিকালচার নিয়ে। 2023-24 অর্থ বছরে আপন ধানের উৎপাদনশীলতা বাড়াতে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম প্রকল্পের মাধ্যমে 1,16,000 এলাকার এই প্রকল্পের অধীনে উন্নত চাষাবাদের ব্যবস্থা করা হবে 10 কোটি টাকা। কৃষি নিয়ে পরিকল্পনা, কৃষি যদি বৃদ্ধি করতে হয় তাহলে আধুনিক টেকনিক লাগবে। তাহলে আমাদের সরকারের কি পরিকল্পনা? পেডি প্রকুরমেন্ট হচ্ছে। পেডি প্রকুরমেন্ট করার সাথে সাথে কি করা হচ্ছে? আমাদের রাইস মিল স্থাপন হয়েছে বিগত আমাদের যে কোনো সময় আমাদের রাইস মিলগুলো যখন আমাদের সেখানে বসানো হয়েছে, অনেক ইনকাম জেনারেশন সেখানে হয়েছে। সেই রাইসগুলোকে সেখান থেকে যে আমাদের চাল উৎপাদন হচ্ছে সেগুলো ফিরিয়ে সিস্টেমে ঢোকানো হচ্ছে। আমাদের কৃষিজল উৎপাদন সহজতা আমি বলতে চাই না, আপনারা ইতিহাস দেখুন। 18 আগে প্রাক্তন কৃষিমন্ত্রী, উনি যখন কৃষিমন্ত্রী ছিলেন, উনি আমাকে একটা কথা বলেছেন, আমার তখন মনে আছে। আমি তখন জেলা সভাপতি, যে কৃষিকে নিয়ে কোনো সময় রাজনীতি করা ঠিক হবে না, তাহলে কৃষি মান হবে। উনি আমার কিছু বললো, অনেক লার্নেড মানুষ আমার বয়স করার অ্যাক্সিডেন্ট হয়ে ভীষণ বলছেন যে মন্ডলের শীত শরীর আগে আমাদের সার দিতে। আমি আবেদন রাখছি, আপনাদের সেখানে নেতৃত্ব আছে, আপনাদের সেখানে অনেক সোর্স আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন। আপনি আর্থিক খোঁজ নিন, কাকড়া বলে খোঁজ নিন, আপনি মাথা বলে খোঁজ নিন, যে কোন কৃষককে সার থেকে বঞ্চিত করা হয়েছে কিনা। সেখানে গ্রাম পঞ্চায়েতের যে বীজগুলো, যে সমস্ত আমাদের
এগ্রিকালচারের মাধ্যমে যেগুলো বর্ণন করা হয়েছে সেখানকার আমরা জানতেই না যেগুলো আগে বিগত দিনে আসছে সেগুলো পঞ্চায়েত থেকে যেতেই না। আমাদের সরকার আসার পর যে কৃষি সেক্টরে কাজ করার চেষ্টা করেছে এটা ভাগ একটা চ্যাপ্টার, যত কাজ করা যাবে আরো সেখানে কৃষি যন্ত্রপাতির জন্য ট্রাক্টর গোটা যেভাবে বিগত 5 বছর দেওয়া হয়েছে সেটা এখন আর নেওয়ার জন্য কোনো লোক নেই। তো সেগুলো কৃষি সহায়ক আমাদের মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা আমরা এই 32 মাসের সরকার প্রায় 10 লক্ষ কৃষককে এই ফসল বীমা যোজনার আওতায় আমরা আনতে পেরেছি। 92,000 কৃষককে 6 কোটি 30 লক্ষ টাকা ইন্স্যুরেন্সের কভারেজ করিয়ে পাইয়ে দেওয়া হয়েছে। আমরা যদি একটু পিছন দিকে দেখি 2016-17 17-18 কতজন কৃষক এই এর আওতায় ছিল ফসল বীমা যোজনা? 23,000। আমাদের 32 মাসের সরকার 10 লাখ কোটি কাভারেজের আওতায় এনেছে। আর বিগত 16-17 এবং 17-18 23,000। তাহলে মানসিকতার এখানে ডিফারেন্স আমরা সকলেই বুঝতে পারছি। কৃষি বান্ধব ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, কৃষি উৎপাদন বাড়াতে গেলে কৃষিজাত ফসলের বিক্রি থেকে শুরু করে সহায়ক পরিকাঠামো তৈরি করতে হবে। আমাদের গত 30-32 মাসের সরকার ফার্মার নলেজ সেন্টার আউট অফ 79 কতটা কমপ্লিটেড এবং 4টা অনগোয়িং। প্রাইমারি রুরাল মার্কেট 51টার মধ্যে 29টা কমপ্লিটেড, 22টা অনগোয়িং। রেগুলেটর মিডিয়া মার্কেট 11টি অনগোয়িং কাজ চলছে। রুরাল কালেকশন সেন্টার 20টির মধ্যে 20টি কমপ্লিট। ফিড প্রসেসিং প্ল্যান্ট 9টির মধ্যে 9টি কমপ্লিট। পোস্ট হারভেস্টিং টেকনোলজি সেন্টার 3টির মধ্যে 3টি কমপ্লিট। 1000 মেট্রিক টন ক্যাপাসিটি রাইস গোডাউন 28টির মধ্যে 3টি অনগোয়িং, 21টি কমপ্লিট। ফার্টিলাইজার গোডাউনের মধ্যে 5টির মধ্যে 4টি কমপ্লিট, একটা অনগোয়িং। ট্রানজিট গোডাউন 8টির মধ্যে 5টি কমপ্লিট, 3টি অনগোয়িং। 100 এমটি এগ্রি ইনপুট স্টোর 5টির মধ্যে 5টি কমপ্লিট। ভিলেজ লেভেল ফার্মার অ্যাডভাইজারি সেন্টার 18টির মধ্যে 12টি কমপ্লিট, 6টি কাজ চলছে। ইনফ্রাস্ট্রাকচার ফার্টিলাইজার সিড মাল্টিপ্লিকেশন পাম্প 4টির মধ্যে 4টি অনগোয়িং কাজ চলছে। এগ্রি ডেভেলপমেন্ট রিসার্চ কাম ট্রেনিং সেন্টার 9টির মধ্যে 9টি কাজ চলছে। ভিলেজ নলেজ সেন্টার 20টির মধ্যে 20টি কাজ চলছে। নিউ বিল্ডিং 3টির মধ্যে 3টি কাজ চলছে। সোলার পাওয়ার প্ল্যান্ট চেম্বার 10টির মধ্যে 10টি কমপ্লিটেড। টোটাল প্রজেক্ট কস্ট এগেইনস্ট কমপ্লিটেড ওয়ার্ক 12,628 কোটি টাকা। প্রজেক্ট কস্ট এগেইনস্ট অনগোয়িং ওয়ার্ক 13,799 কোটি টাকা। তার মানে 26,427.66 কোটি টাকা আমাদের সরকার 32 মাসের সরকার কাজ করার চেষ্টা করছে। এগুলো যদি না থাকে তাহলে আপনারা যদি এগ্রিকালচার সেক্টর থেকে থাকে বিগত দিনে আমি বলে দিচ্ছি যে আমি অস্বীকার করবো না, যেগুলো যদি কিছু হয়নি, কিছু হবে না, কেন হয়েছে, কিন্তু কতটুকু হয়েছে আর কতটুকু হওয়ার ছিল প্রশ্ন সেই জায়গায়। আজকে কৃষকদের নিয়ে কথা বলা হচ্ছে, কৃষক চিন্তা ভাবনা করা হচ্ছে, কৃষক সভা আমরা দিয়েছি। একটা মিনিমাম বিষয় পেডি প্রকল্পমেন্ট আমরা যদি কৃষিকাজ করার আগ্রহ হারিয়ে ফেলি, আমরা যদি উৎপাদিত ফসলের সঠিক মূল্য না পাই, কে কৃষি করবে? 400 টাকা মতো ধান ছিল, 10 টাকা পার কেজি ধান ছিল, আজকে 20 টাকা 35 পয়সা 40 পয়সা। তার দাম যখন কয়দিনে তারপরে করোনা, তার মধ্যে নানা রকম সমস্যা। সেই জায়গায় আমাদের মানসিকতা, সরকারের মানসিকতা, ভারতীয় জনতা পার্টির মানসিকতা কোন জায়গায় আছে যে রাজ্যকে কৃষিকে সংরক্ষণ করতে হবে। আগে হর্টিকালচারের আগ্রহ ছিল, 20 কোটি টাকার ফুল বাইরে চিন্ত হতো, বর্তমানে ফুলের কনজামশন করতো। হর্টিকালচারের প্রতি নজর দেওয়া হয়েছে কিনা? অনেক বিষয় আছে যেগুলো যদি আলোচনা হয়, সময় কম দেবে, তাহলে সবগুলো কিছু আলোচনা করা যাবে না। কিন্তু যারা বলছে তারাও জানে যে কোন বিষয়ের উপর আমরা বলছি এবং কেন বলছি। মানুষকে বিভ্রান্ত করে লাভ হবে না। মানুষ দেখছে যে দীর্ঘদিন কি হচ্ছে, বর্তমানে কি হচ্ছে। আমি যদি হেলথ নিয়ে বলেছেন, হেলথ নিয়ে যদি আমি বলি, আমি
95 কোটি টাকা ব্যয় তার জন্য, সরি 30 কোটি টাকা ব্যয় তার জন্য করা হবে। উপস্বাস্থ্য কেন্দ্র মানে কি? মানে প্রাইমারি সাব সেন্টারগুলো আছে। এই সাব সেন্টারগুলো এখন কেন তৈরি হবে? এই সাব সেন্টার কি হয়? আমরা আগে যদি দেখছি 18 আগে ম্যালেরিয়াতে গিরিবাসীদের মৃত্যু মিছিল হয়েছে। আমরাও দেখেছি পত্রপত্রিকায় ম্যালেরিয়াতে প্রচুর লোক মারা যাচ্ছে। এই সাব সেন্টারগুলো কেন তৈরি করা হয়নি বিগত দিনে? সাব সেন্টারগুলো এখন কি করা হচ্ছে? যারা এই সাব সেন্টারগুলোতে তৈরি করা হয়েছে কমিউনিটি হেলথ অফিসার, তার ক্যারিয়ারের মাধ্যমে তারা কি করছে? সেখানে ম্যালেরিয়া টেস্ট প্রতিনিয়ত করছে। সেখানে কি করা হচ্ছে? আমাদের ভারতবর্ষে 67% এনিমিক পেশেন্ট আমাদের মায়েরা, তাদের এজ গ্রুপ বিটুইন 19 to 49, মানে রক্ত উৎপাদনে তারা ওয়েল। গিরিবাসী যারা আছে আমাদের জনজাতি মা বোনেরা, তারা টেস্ট করান না। এই যে সাব সেন্টারগুলো, তার মাধ্যমে প্রতিটা বাড়িতে গিয়ে টেস্ট করানোর জন্য পদক্ষেপ সরকার নিয়েছে। সেখানে জনপ্রতিনিধি যারা আছে তাদের থাকতে হবে। ব্রহ্মচর্য সাব সেন্টার মাতাবাড়ি বিধানসভার আগে গিয়েছি, সেখানে গিয়ে বললাম যে হিমোগ্লোবিন টেস্ট সেখানে করা হবে, সেখানে ডেঙ্গু টেস্ট করা হবে, ম্যালেরিয়া টেস্ট করা হবে। পাশাপাশি রিয়েজেন্টের দাম প্রতিষ্ঠান আপনারা কিডনি ফাংশন টেস্ট সেখানে করতে পারেন, লিভার ফাংশন টেস্ট সেখানে করতে পারেন। তাহলে গ্রামের মানুষকে শহরে ছুটে যেতে হবে না, তাহলে সেখানে তারা পরিষেবাটা পাবে। আমাদের যদি প্রাইমারি হেলথ সেন্টারে যদি আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি, তাহলে আমাদের প্রাইমারি হেলথ সেন্টারগুলোতে লোক কম আসবে, কম সমস্যা নিয়ে আসবে, সিএসসিগুলোতে কম আসবে, মহকুমা জেলা হাসপাতালে কম আসবে, আর জিপিতে কম আসবে। এই বেসিক জায়গায় যদি আমরা আগে যদি কাজ করা হতো, তাহলে রাজ্যের পরিস্থিতি অনেকটা সুখকর থাকতো। বিল্ডিং হাসপাতাল বানিয়েছেন, ল্যান্ডফর্ম গভর্নমেন্টের সময় তৈরি হয়েছে, কিন্তু আমরা করোনার সময় কিন্তু এটা আমরা বলতে শুনিনি আপনাদের। তখন আপনারা কি বলেছেন? স্বাস্থ্য ব্যবস্থা এরিয়েও রোগী মারা যাচ্ছে, এই জনজাত কি তৈরি করছিল। আর যখন অক্সিজেনের প্রয়োজন ছিল 23টা মহকুমাতে একটি অক্সিজেন প্ল্যান্ট ছিল না। 23টা মহকুমাতে আমাদের এই 30 মাসের শিশু সরকার, সেখানে 23টি আমাদের অক্সিজেন প্ল্যান্ট তৈরি করতে হয়েছে। যে ভয়ানক পরিস্থিতি তখন ছিল, তখন কিন্তু পুরো ব্লেমটা সরকারের উপর দেওয়া হয়েছিল। তখন কিন্তু এগুলো বলা হয়নি যে হাসপাতাল আমরা তৈরি করেছি, এই হাসপাতালগুলো আমাদের সময় তৈরি। গোমতী জেলা হাসপাতাল অবৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করা হয়েছে। স্পিকার মহোদয়, যদি একবার সেখানে যাওয়া তখন দেখবেন সদ্য প্রসব করা শিশু যে এনভায়রনমেন্ট, আপনি সেখানে রোগী অসুস্থ হয়ে মতো আমাদের সরকার 45টা এসি কিনে সেইগুলোতে ঠিক করা হয়েছে। সেন্ট্রাল এসি পুরো আমাদের হাসপাতাল সেন্ট্রাল এসির কায়দায় বানানো হয়েছে, কিন্তু সেখানে ভেন্টিলেশন কোনো জায়গায় নেই, অবশ্যই এসি নেই। তাহলে রোগীরা কিভাবে সেখানে থাকবে? কি পরিস্থিতি সেখানকার? কিভাবে কোন বাস্তবাদ তৈরি করেছে? কেন তাকে দেওয়া হয়েছে? এগুলো যদি প্রশ্ন আসে তাহলে অনেক কিছু বেরিয়ে আসবে। আরো করা হয়েছে আমাদের ডাক্তার সংস্থা, সেটা সত্যি কথা, রিক্রুটমেন্টের জন্য সরকার চেষ্টা করছে। এরা যে ছেলেমেয়েরা যদি এরা যে ডাক্তার না হয়, তাহলে আমাদের দুঃখ বন্ধুও মিটবে না। এজিএমসিতে পিজি কোর্সের জন্য আগে 25টি আসন ছিল, সেটা বাড়িয়ে 79 করা হয়েছে। এটা আমাদের বলছে দিশাহীন পাবে। এইটা আমি বলছি, সেগুলো দিশাহীন মনে হচ্ছে। আমাদের এক একটা পরিকল্পনার পেছনে আমাদের কোনো না কোনো রিজন আছে, এবং সেগুলো পজিটিভ দিকে। আজকে আমাদের এই রাজ্যে যখন পিজি কোর্স পড়ে বেরোবে, এ রাজ্যে যখন চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, এই রাজ্যে যখন তারা রিক্রুটমেন্ট হবে, তারা এই রাজ্যে আমাদের এখন ডায়াগনোস্টিক প্রচন্ড অভাব। আমাদের এখানে এমনি ফিজিশিয়ান ভাবে বাকি সবগুলো ডিপার্টমেন্টের অভাব। এখন 1 থেকে 2 বছরের মধ্যে সমস্ত ডাক্তাররা যখন পাস করে বেরোবে, তখন তাদের এঙ্গেজমেন্ট দেওয়া হবে, ডাক্তার সংখ্যা মিটবে। আর একটা বড় অংশ আমাদের সরকার একটা নতুন করে সেই জায়গায় বার রাখে যে সবাই করতে চলে গেছে প্রাইমারি হেলথ সেন্টার শুরু করে বিভিন্ন জায়গায়, সেখানে কোনো বার ছিল না। যার ফলে কি হয়েছে, প্রাইমারি হেলথ সেন্টার খালি হয়ে গেছে। সেখানে আবার ডাক্তারকে রিক্রুট করা যায়, সেই প্রসেস চলছে। তো আমাদের সাথে আমরা চলছি। আমি ধন্যবাদ জানাবো এই জনকল্যাণমুখী বাজেট এবং 1756 কোটি টাকা আমাদের হেলথ সেক্টরের জন্য রাখা হয়েছে, এবং মহারানী পিএসসিকে উত্তীর্ণ করার জন্য এখানে প্রাবধান রাখা হয়েছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের অর্থমন্ত্রীকে। আমি যদি বলি নতুন মানুষ পাশানের সময় দেন না, আমরা তো অ্যাক্সিডেন্ট নাই, পালা করে আরেকটা বিষয়
আমি এখানে হওয়ার পর ব্যক্তিগত আমার ইন্টেনশনটা যে ওই জায়গাটা কিভাবে আরো বেশি ডেভেলপ করা যায়। সেখানে 70 বছরের কোনো বিএম যায়নি সেইভাবে। তারপর সেখানে দিল্লিতে গেছি, মালসা থেকে শুরু করে পশ্চিমে যোগাযোগের জন্য তাদের 14-15 কিলোমিটার ঘুরে আসতে হবে, অথচ এটা মানে 7 কিলোমিটার হবে না, সেটা নতুন রাস্তা তৈরি করতে পারবে। তো রেগা প্রশাসনের মাধ্যমে আমরা ডিএম সহ ভিজিট করে অলরেডি সেখানে সেটা রাস্তা করার একটা প্রোগ্রাম বেরিয়েছে, ইতিমধ্যে কাজ শুরু করে। তো জনজাতিদের কল্যাণের জন্য আমাদের তো সদস্যতা আছে এবং আমরা চাই সেই জায়গাটা আরো বেশি ডেভেলপমেন্ট হোক, চিল্লা বলুন বা আমাদের জেলা প্রশাসনগুলো আছে কমতিতে কাজ কিছু কম হয়েছে, কারণ অন্য জায়গাগুলোতে চেষ্টা করা হয়েছে বিগত 30-32 মাসে যে সরকার ছিল সেই সরকারের মাধ্যমে। মুখ্যমন্ত্রী রাবার মিনি মিশন প্রকল্পে 9,517 জন জনজাতি সুবিধাভোগী উপকৃত হয়েছে। 8,400 হেক্টর এলাকা রাবার গাছ লাগানো হয়েছে। আগামী 2 বছরে জনজাতি রাবার উৎপাদনকারীদের জন্য 27.50 কোটি টাকা ব্যয় 50টি স্মোক হাউস তৈরি হবে। এই বিষয়টা কেন বললাম, আমি বলছি বারবার বেসিক জিনিসগুলোর উপর আমাদের কাজ করতে হবে। রাবারের সম্ভাবনা অনেকদিন আগে তৈরি হয়েছে। এবার কেন এরকম অবস্থা হয়েছে তার কারণ কি? তার কারণ এই রাবার যে উৎপাদন হতো একটা সময় আমরা দেখেছি যে 230, 250, 270 টাকা পর্যন্ত রাবারের রেট ছিল। সাডেনলি রাবারের রেট কমে গেল। কমে কত হলো? প্রথমে 150, 120, 180-90 টাকা পর্যন্ত রাবার চলে এসেছে। রাবার চাষিরা তখন ভাবলো যে রাবার চাষ করা যাবে না, অনেক রাবার গাছ থেকে অন্য গাছ পর্যন্ত লাগানো শুরু করেছে। তার কারণ রাবারের মার্কেটকে মনোপলি রেগুলেট করা হতো। কে রেগুলেট করতেন? মণিমালা। মণিমালা একটা কোম্পানি, কেরালার কোম্পানি। সেটাকে বিদায় গভর্নমেন্ট মণিমালাকে সেই জায়গাটা করে দিয়েছে, যার ফলে পুরো মার্কেট মণিমালা এখানে রেগুলেট করতো, যার ফলে রাবারের দাম কি করতো, মণিমালা কি করতো, আসলে সুন্দর হবে। সেখানে যে রাবার গাছ সেটিং এর জন্য যে বাতি লাগে, নড়ি লাগে, হ্যান্ডেল লাগে, সমস্ত কিছু সাপ্লাই করতে হতো মণিমালা। আমাদের রাজ্যের রাবার সমস্ত ইনকাম কেনা লাগবে এবং সেগুলো অন্য কোনো কম্পিউটার এখানে থাকার কোনো প্রশ্নই। আমাদের সরকার আসার পর এটাকে নতুন ব্রেক করা হয়েছে। ডিএল গ্রুপ এশিয়ার বৃহত্তম রাবার গ্রুপ, সেই গ্রুপ এখান থেকে চলে যেতে হয়েছে। এশিয়ার বৃহত্তম বলা যায় রাবার সরকারি শুরু করে অনেক কিছু তারা তৈরি করতো। কেন তারা চলে গেল? আমাদের সরকার আসার পর তাদেরকে আবার আনন্দ জিএস করে তুলেছে। আমাদের আইএসএনআর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রাবার ইন্ডাস্ট্রি নতুন করে আগে দুটো ছিল এবং রামকৃষ্ণ এডিএম, হিমা, মালায়া, পিলাপুলি এগুলো নতুন করে হয়েছে। এবার আমাদের সরকার আসার পর কি করা হলো? সেই জায়গাটাকে ভাঙা হলো। ভেঙে আমাদের টিএমটিএল ত্রিপুরা প্রাইভেট লিমিটেড এবং বাইরে থেকে যারা ট্রেডিং করতে চায় তাদেরকে সুযোগ দেওয়া হলো। যার ফলে কি হলো? আজকে বর্তমানে রাবারের যে রেট ডিউ টু মণিমালার মনোপলি ব্রেক করা হয়েছে বলে এটা সম্ভব হয়েছে। এখন বাইরে থেকে যে কোনো কেউ রাবার কিনতে পারে, যার ফলে আজকে রাবার 130, 40, 50 টাকা আমরা পাচ্ছি। তাহলে এই যে শিল্প সম্ভাবনা হচ্ছিল এটা যখন পেছন দিকে আসলো, ব্রিটেন গভর্নমেন্টের কি পলিসি ছিল? আমরা কিন্তু তখন শুনিনি কোন পলিসি অ্যাডাপশন করতে গভর্নমেন্টের সময়। আজকে আমি চেয়ারম্যান ওনার সাথে কিছু কথা হচ্ছিল যে এখানে গুজরাটের যে জায়গা আছে সেখানে আরো জায়গা হচ্ছে না, আরেকটা জায়গা আসবে, সেটা সাউথ ত্রিপুরা বা গণুতে করতে চায়, কারণ সেখানে রাবার কাঠ তৈরি হবে, আরো অনেক রাবারের কোম্পানি এখানে আসতে চাই। তো এটা খুশি খবর, চেষ্টা আমরা করছি। শান্তিবাজারের জায়গা দেখা হচ্ছে বা আমিও বলেছি কুমুদিতেও আছে, যদি জায়গা দেওয়া কেন দেওয়া যেতে পারে। তো এই যে পরিকল্পনা যে বলছে দিশাহীন বাজেট যদি হয় তাহলে মুখ্যমন্ত্রী রাবার মিশনের মাধ্যমে আরো আমার রাবার উৎপাদন একটা 35 বছর পর রাবার কাটতে হবে আমাদের রাবারের মাধ্যমে নতুন নতুন ফার্নিচার তৈরির জন্য অলরেডি পশ্চিমবঙ্গে ফ্যাক্টরি খোলা হয়েছে এবং আরো অনেক বিনিয়োগকারীরা তারা আসতে চাইছে। তাহলে আমরা বিষয় আসছি না বেদিশায়, সেটা আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন না, প্রেস মিডিয়া তারা বলতে পারবে যে সরকার কি দিশাহীন বাজেট করেছে না দিশামুক্ত বাজেট করেছে। আমি ধন্যবাদ জানাই জাতীয় মাননীয় মুখ্যমন্ত্রী
কাজটা ব্যবহার করতো। তখন কি হতো, ট্রান্সপোর্ট অফিসগুলোতে গুগল ছিল এবং দালাল তন্ত্র সেটাকে কন্ট্রোল করতো। অনলাইন যদি হয়, দিল্লি থেকে রেগুলেট হয়, এবার আমার ফিটনেস চলে গেলে পাঁচটা আমার ফাইন লাগে, ফাইন লাগে যদি আমার 10,000 দিতে হবে। আগে কি হতো, 15,000 ফাইন হলো, যেহেতু এটা অনলাইন ছিল না, অফলাইন ছিল, সেটাকে কমিয়ে করা যেত। শুধুমাত্র প্রাইভেট কার বাদে কততে কোন ট্যাক্স লাগানো হয়নি, যেগুলো আছে, যেগুলো পণ্য পরিবহন করে সেগুলোর উপর ট্যাক্স লাগানো হয়নি। ট্যাক্স পাওয়া কিন্তু প্রাইভেট কারের উপর। যারা যার সামর্থ্য আছে, যারা অর্থনৈতিকভাবে সচ্ছল, তারাই কিন্তু প্রাইভেট কারগুলো কিনছে, তারা ট্যাক্স দেবে না। কিভাবে ট্যাক্স না এলে আমরা কিভাবে চলবো, সরকার কিভাবে চলবে? তো সেই জায়গায় বলা হয়েছে সমস্ত কিছুর উপর ট্যাক্স বাড়ানো হয়েছে, সে কথাটা কোনো সত্য না। আরেকটা বিষয় বলছি যে পঞ্চায়েত একটা সুন্দর পঞ্চায়েতে বিভিন্ন দপ্তরের উন্নয়ন এবং মৌলিক পরিষেবা সংক্রান্ত বিষয়ে জনগণের অভিযোগের দ্রুত এবং ফলপ্রসূ নিরসনের লক্ষ্যে আমার সরকার নামে একটি ওয়েব বেসড অ্যাপ্লিকেশন পোর্টাল চালু করা হয়েছে। বিগত দিনে পঞ্চায়েত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল কি ছিল না, রাজ্যের মানুষ সকলে জানে। যদি ব্রাঞ্চ বা ওই জায়গার লোক দায়িত্ব, গ্রাম পঞ্চায়েতের লোক দায়িত্ব, তখনই আমি পঞ্চায়েত দিতে পারতাম না। আমি পঞ্চায়েতে কোনো কিছু জিজ্ঞেস করা আমার কোনো অধিকার ছিল না। এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি আমার সরকার এই পোর্টালের মাধ্যমে যদি অভিযোগ করে, সেটা আমি নিজেও দেখেছি, অভিযোগ করার পর সাথে সাথে সেখান থেকে মুখ্যমন্ত্রী অফিসে পৌঁছে যাচ্ছে। তাহলে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো না এই ট্রান্সপারেন্সি আনার জন্য? তার এক হাত এগিয়ে মুখ্যমন্ত্রীর সময় কিছু রাজ্যের মানুষ আগে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গেলে কি কিরকম পরিস্থিতি ছিল সকলে জানেন। উনি প্রতিদিন মানুষের সাথে মানে নির্দিষ্ট সময় সপ্তাহে সাধারণ মানুষের কথা বলে তাদের সমস্যা সমাধান করছে। এই যে আমার সরকার ওয়েব পোর্টাল, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী, আমরা কি ধন্যবাদ জানাবো না? আমাদের পিডিএস সিস্টেমে মশলা চালু করা হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ফেজ অফ ইউর গভর্নমেন্ট, কিন্তু বাজেটে তার কোন উল্লেখ নেই। তাহলে আপনারা নির্বাচন সময় যা বলেছেন এটার প্রতিফলন আপনারা করছেন। ইফ আই টক ভিশন ডকুমেন্টে আপনারা যা বলেছেন, আমি গিয়েছি কিছু বাজেটের বই দেখেছি, ফর 2021, 19, তারপরে 20 এগুলো দেখেছি। Where is state to tell the house যে এইটার রিফ্লেকশন খুব কম হয়েছে? মাননীয় মুখ্যমন্ত্রী এইখানে হাউসের মধ্যে আছেন, লিডার অফ দি হাউসকে দৃষ্টি আকর্ষণ করে বলব, আপনাদের উপর রাজ্যের এই এলাকার মানুষের একটা আশা ছিল যে বামেরা 25 বছর, তার আগে 10 বছর, 35 বছরে আমি বলেছি এই কথা, এডিসিকে আর বাড়তে ছিল না। এটা টবের মধ্যে একটা নারিকেল গাছ লাগিয়ে এটাকে যেভাবে জীবন্ত রাখা হয়, এটার অবস্থা ওই জায়গায় গেছে। বিজেপি এবং আইপিএফটি এই সরকার একটু সময়ের দিকে খেয়াল রাখবো। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আই এম ভেরি টাইমলি ম্যান, আর আপনি আমাকে টাইম দেবেন আমি জানি। তো লেট মি জাস্ট টক অ্যাবাউট দ্যাট। এইগুলো আমরা বললে সরকার জানিয়ে দিচ্ছে হচ্ছে তাই। এইখানে বাজেটটা দেখে আমি খুব ব্যথা পেলাম, আমি খুব ব্যথিত হলাম। সেদিন আমাদের স্পিকার মধ্যে আমাকে বলছেন, রবীন্দ্র বাবু আপনি যে এইভাবে নেমে চিৎকার করবেন, এটা দেখে আমি ব্যথিত হলাম। রাত্রিবেলায় গিয়ে চিন্তা করলাম, হয়েছে ওনার ব্যথা। আমি এই বাজেটটা দেখে ব্যথিত হলাম যে এইবার কি বাজেটটা দিয়েছেন। 2022-23 এডিসির জন্য বাজেট ছিল 619,25,00,000 টাকা। এইবার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা রেখেছিলাম যে এই বাজেটটা হয়তো বা
1,500 কোটি টাকার মধ্যে থাকে। যখনই ওনার সাথে আমাদের দেখা হয়, in person, in private also we tell, please take care of the people living in TTADC area. কিন্তু এইবার বাজেটটার পরিমাণ কি? 672 কোটি 64 লক্ষ টাকা। It is only an increase of few lakhs of rupees, only few crores. এবং রাজ্যের যে বাজেট 27,000 কোটি টাকা দিয়ে এটাকে যদি পার্সেন্টেজ বের করা হয়, it comes around only 2.7% বাজেট। আমাদের প্রচলিত কথা এই ত্রিপুরা রাজ্য সরকারের মধ্যে ছিল এবং আছে, বিশেষভাবে যারা বর্ষীয় লিডার সরকার পরিচালনায় যারা অংশগ্রহণ করেছেন তারা জানবেন, টিএসসি ট্রাইবাল সাপ্লিমেন্টের যে টাকা, এই এভরি ডিপার্টমেন্ট 31% money has to be spent for the tribal people. That is called TSC. এই যে মাননীয় মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর মাধ্যমে এই বাজেটে যা যা বলেছেন যে আমরা কি বলে এডিসি উন্নয়ন করব বলে সেখানে 1 কোটি টাকা ফাউন্টেন, ওয়াটার ফাউন্টেন তৈরি করার কথা বলছে। এখানে উল্লেখ আপনি বাজেটের only 1 crore for water fountain in ADC. ADC এই যে বাজেট 672 কোটি টাকা, এখান থেকে 580 কোটি টাকা চলে যাবে only for pensions and salaries। আর এডিসিতে স্যালারি দিতে পারছে। এই মহতি হাউসের মধ্যে বলতে চায়, Honorable Finance Minister is here. I am sure Secretary Finance is also sitting here. I would like to bring to your attention যেটা হবে কেন আপনি ইউসির কারণে একটা ডেভেলপমেন্ট ফান্ডে আপনি দিতে পারেন, বাট ইউ কান্ট স্টপ দি স্যালারি ফর দি এমপ্লয়ি। কেন তাদের স্যালারিটা আটকানো হবে? আর এটা আপনাদেরই প্রতিশ্রুতি, এটা আমাদের প্রতিশ্রুতি নাই। আই ক্যান রিমাইন্ড ইউ, আপনারা আপনাদের এইবারকার নির্বাচনের যে সংকল্পপত্র, এই সংকল্পপত্রে কি লিখেছেন? You have told very clearly, we will ensure budgetary allocations to the council in proportion to the population of its area, and funds shall be transferred in a time-bound manner for holistic development. এটা আমার কথা না, this is your সংকল্পপত্র। এইটাই যদি হয়, এই 1 কোটি টাকা ওইখানে 5 কোটি টাকা না দিয়ে, why don't we implement it? Why don't we work in this path? এই পথে আমরা কেন হাঁটি না? আজকে এই বাজেটের মধ্যে রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া কারা? 3 কাজের মধ্যে যারা দুনিয়া, তাদের কোনো উল্লেখ নেই। এসপিদের মধ্যে যারা সবচেয়ে বঞ্চিত, পিটিজি প্রিমিটিভ ট্রাইব গ্রুপ, এদের কোনো উল্লেখ নেই। যারা জঙ্গলে বসবাস করছে তাদের কোনো উল্লেখ নেই বাজেটের মধ্যে। অনেকগুলো ডেপুটি স্পিকার আপনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে DWS সংক্রান্ত ব্যাপারে আপনারা বলেছেন যে আগের বাজেটগুলিতে আপনারা খুব সুন্দরভাবে লিখেছেন যে এত পরিবারকে জল সরবরাহ করা হবে। এইবার কিন্তু DWS আমি দেখেছি এটা বলে নাই। কি বলেছে? মাননীয় সদস্য স্যার, আই থিঙ্ক প্লিজ অ্যালাউ মি ফর অ্যানাদার 5 minutes। আর অনেক বলার আছে, আমি বলছি। এইখানে আপনারা বলেছেন যে 2024 সাল মার্চের মধ্যে রাজ্যের সমস্ত গ্রামীণ পরিবারকে পাইপের মাধ্যমে পানীয় জলের সংযোগ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। মাই ডিয়ার স্যার, আশা আশাতেই থাকবে, এই আশা কখনো সম্পূর্ণ হবে না। ওয়াই আমি টেলিং, যারা DWS এর ইঞ্জিনিয়াররা কাজ করছে
সেখানে বিডব্লিউ এর দপ্তর থেকে এই কথা বললেই কি হবে? বৈজ্ঞানিক প্রযুক্তি দিয়ে 18 নম্বর জাম্পুই হিল বন্দর এলাকায় যেখানে আপনি ড্রিল করেও জল পাবে না, সেখানে কিন্তু ইউ হ্যাভ টু থিঙ্ক ডিফারেন্টলি। এই কথাগুলো আজকেও তো মানুষ জলের জন্য এই আগরতলা শহরের মধ্যে আপনার চিনি সংলগ্ন এলাকায় যেখানে 79 কিনা এই সমস্ত এলাকায় আজও মানুষ জলের জন্য চিৎকার করছে। আর পাহাড়ের যে অবস্থা, এই অবস্থা দেখে এদিকে মনে হয় যে 2024 সালের মধ্যে এটা হবে। আই থিঙ্ক উই হ্যাভ টু বি সিরিয়াস। যেখানে জলের কোনো সোর্স নেই। আজকে আমার কথা হচ্ছিল মাননীয় পরিষদ বিষয়ক মন্ত্রীর সাথে এই কিছুক্ষণ আগে, আমি ওনাকে রিকোয়েস্ট করেছি লেট আস থিঙ্ক ডিফারেন্টলি। যেখানে জল পাওয়া যায় সেখান থেকে সোর্স করে পাম্পিং এর মাধ্যমে ওই জায়গায় কেন জল পাঠানো হবে? ওয়াই উই আর ওয়েস্টিং আওয়ার মানি, ক্রোর টাকা এইভাবে শুধু খনন করে জলের সোর্স পাচ্ছি না, সেখানে আমরা কেন এই টাকা নষ্ট করব? তারপর আসুন আপনাদের যেখানে এই বাজেটের মধ্যে এমন একটা জায়গায় আপনার লিখেছেন, এই একই গ্রান্টের মধ্যে আমি দেখেছি যে 10 বছরে এই বাজেট যারা প্রিপেয়ার করেছে, বিউটিফুলি ইউ আর প্রিপেয়ার, এগেন আই অ্যাপ্রিশিয়েট, যে আগামী 10 বছর কারা কারা রিটায়ারমেন্টে যাবে এটার একটা তারা চিত্র দিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন আছে যে এতগুলো লোক রিটায়ারমেন্টে চলে যাবে আর রিক্রুটমেন্টটা তো হচ্ছে না, এর যে রিক্রুটমেন্ট আমি জানি না আপনারা এটা করেছেন কিনা, কতজন যে রিটায়ারমেন্টে চলে যাবে 2032-33 সমস্ত ফিগার দিয়ে বলেছে যে এতজন লোক রিটায়ারমেন্টে চলে যাবে। রিক্রুটমেন্টটাই হবে না, দপ্তরগুলো কি করে চলবে, মানুষের সাথে কিভাবে কাজ হবে, বেকাররা যাবে কোথায়? এখানে কোন এক জায়গায় বাজেট ভাষণে বলেছেন যে যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট 115 নম্বরে বিগত 5 বছরে রাজ্যের 22,000-এর বেশি সংখ্যক যুবক যুবতীকে বিভিন্ন দক্ষতা অর্জনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্লিজ টেক মাই স্টেটমেন্ট রেকর্ডিং। এই রাজ্যের যারা স্কিল ডেভেলপমেন্টের প্রশিক্ষণ পেয়েছে, হাউ মেনি অফ দেম গট জব? মোস্ট অফ দেম যে রিপোর্টের জব এই টিচারটি ঘোরাফেরা করছে। কারণটা কি? কারণটা হচ্ছে যারা স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিংটা দেবে তাদের ঠিকই উপার্জন হয়েছে, বাট দি কোয়ালিটি অফ ট্রেনিং এটা তো এমন পর্যায়ে এই কোয়ালিটি দিয়ে বাইরের কোম্পানিগুলোতে, কর্পোরেট হাউসগুলোতে চাকরি পাওয়ার সেই স্ট্যান্ডার্ডটা তাদের নেই। সুতরাং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়, আপনার মাধ্যমে দপ্তরের মন্ত্রীকে আমি দৃষ্টি আকর্ষণ করব, দি কোয়ালিটি অফ দি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা যেন ভালো হয় সেদিকে নজর রাখতে হবে। রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে I was shocked to see this figure. 2022-23 আপনারা বলেছেন 150 কিলোমিটার জাতীয় সড়ক করেছেন। Who has done it? State government has done it, জাতীয় সড়ক। এদিকে স্টেট গভর্নমেন্টের কাজ যতগুলো জাতীয় সড়কের কাজ হচ্ছে, who's doing this? Most of the work, the fund is coming from the central government, এবং এটিকে দেখাশোনার জন্য একটা সংস্থা যদি আছে NHIDCA, এটার মধ্যেও আইটিএলইউ মাননীয় সদস্যরা আছেন, মন্ত্রী মহোদয়রা আছেন, ত্রিপুরা সরকারের পিডব্লিউডি দপ্তর আছে, পিডব্লিউডি দপ্তরের মধ্যে NH বলে একটা ঋণ আছে। এই ঋণকে যখন জিজ্ঞেস করি যে হাইওয়েগুলোতে এত নিম্নমানের কাজ হচ্ছে, এটা আপনারা কেন দেখছেন না? তারা বলে স্যার আমাদের তো এটা দেখাশোনার দায়িত্ব না, এটা ডাইরেক্ট
থেকে লোকগুলো আসছে, এদের এক্সিকিউটিভ ডাইরেক্টর জিএমরা সব দেখছে, আমরা ত্রিপুরার ইঞ্জিনিয়ার আমাদের এই কাজগুলো দেখাশোনার কোনো দায়িত্ব নেই। মাই কোয়েশ্চেন, আমি খবর নিয়ে মণিপুর, অরুণাচল, আসামে ওইখানকার পিডাব্লিউডি দপ্তর ওই কাজগুলো মনিটরিং করা, ইউ ডোন্ট ডু দ্যাট ওয়ার্ক, মনিটরিং করে, কারণ তখন আমরা জনপ্রতিনিধিরা ওদের জিজ্ঞেস করতে পারি, আমাদের ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করতে পারি যে কেন এগুলো হচ্ছে না, আপনি কাকে জিজ্ঞেস করবেন? খোয়াই কমলপুর রুটের কথা আমি বলছি, আমাদের দাঁড়িয়ে হাইওয়ে তৈরির ক্ষেত্রে ব্রিজ ব্যবহার করা যায় না, বা ট্রেন তৈরি করার পর স্লেট দিচ্ছে না, কিলোমিটার কি কিলোমিটার তৈরি হচ্ছে, কাকে জিজ্ঞেস করবো? কিন্তু কেন আমরা আমাদের পিডাব্লিউডি এনএইচ এদেরকে দায়িত্ব দিয়ে, তাতে আমি দেখেছি 3% এজেন্সিকে আমরা পাবো, 3% মনিটরিং ফিটাও পাবো। যদি 100 কোটি টাকার কাজ হয় সেখানে 6%, 6 কোটি টাকা রাজ্য সরকারের কোষাগারে আসবে। Why are we not giving them that opportunity? এমনিতেই তো এখানে গত বছর রাজ্য সরকার মাত্র 30 কিলোমিটার রাজ্য সড়ক নির্মাণ করা হয়েছে। Since you know that so much of work, এই কাজের মধ্যে তাদের শুধু করে দিলে আমরা কষ্ট করতে পারতাম। ডেপুটি স্পিকার স্যার, আপনি আমাকে বলবেন যে আপনার সময় উত্তীর্ণ হয়ে গেছে, আপনি বসে করুন, নতুবা ওয়ার্ক এন্ড ওয়ার্ককে দিয়ে আপনাকে থামাতে হবে না। তবে I said that tribal welfare department, it is such a big department. এই ডিপার্টমেন্টের মধ্যে মানুষ যে এই বাজেটটা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ আমাকে প্রশ্ন করছে, আপনি বলুন বিধানসভার মধ্যে ওবিসিদের জন্য যদি IAS এদের ব্যবস্থা নেওয়া হয়, তাহলে কেন এসপিদের হবে না, কেন এসপিদের ক্ষেত্রে হবে না? কোয়েশ্চেন কাম, আই ডোন্ট নো। এই যখন মাননীয় মন্ত্রী মহোদয়গণ বক্তব্য রাখবেন, এইগুলো নিশ্চয়ই উত্তর দেবেন, কারণ এইখানে শুধু ওবিসি ওয়েলফেয়ার থেকে কি কি বিষয়ে IAS এর জন্য কতজনকে 180 জন বলেছে কোথাও, এদেরকে ব্যবস্থা করবে, কিন্তু এসসি এবং এসটিদের সেই ক্ষেত্রে কোনো উল্লেখ নেই। Now come to the point of power department. Power departmenটের যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, he is the most experienced member in this house. প্রশ্ন রাখছে এখন যে লোডশেডিং হচ্ছে, লোডশেডিং ইজ a big problem. আমার নিজস্ব বাড়ি, গ্রামের বাড়িতে মাই ফাদার gave me a call one day, আজকে থেকে 1.5 মাস আগে, বলছে তুমি বিরোধী করো না, তা তোমার কোনো পাওয়ার নেই নাকি? আমি বললাম কি পাওয়ারের কথা বলছি? বলছে গ্রামের মধ্যে 7 দিন ধরে এখানে ইলেকট্রিক পাওয়ার নেই, আর কেউ খবর রাখছেন। ইঞ্জিনিয়ার বাবুকে গিয়ে বলছে যে একটা নাম্বার আছে, ওই নাম্বারে ফোন করো, ওইখান থেকে এরা বলছে। আসলে তো পিপল আর নট হেজিটেটেড উইথ কনসেন্ট। আলু তোলা চললে এটা খারাপ হবে, লাইন খারাপ হবে, এটা কোন করতে হবে, দিল্লিতে বসে আসছে কেউ কোন সেন্টারে, ওইখান কিন্তু নির্দেশ চলে এখানে কাজ হচ্ছে। প্রাইভেট কোম্পানি, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ইলেকট্রিসিটি বিল কেন বাড়ছে। মানুষের ধারণা যে আমার এইটুকু ফ্রিজ ব্যবহার করার পর, এইটুকু লাইট জ্বালানোর পর আমার এইটুকু বিল আসছে না। আমার দ্বিগুণ করে কেন বিল আসছে? প্রশ্ন বুঝতে গিয়ে ব্লকে তালা লাগানো হচ্ছে। এই প্রসঙ্গে এটা কারণ পিপলের ট্রেনিং, এটার প্রবলেম হচ্ছে প্রাইভেট কোম্পানি। প্রাইভেট কোম্পানির লোকগুলো মুনাফা লুটার জন্য এরা বিলটাকে বৃদ্ধি করে দিচ্ছে। মাননীয় মন্ত্রী মহোদয়কে আমি অনুরোধ করব
যে এই বিষয়ে খোঁজখবর নেওয়া উচিত, আদৌ কি এটা হচ্ছে কিনা। লোডশেডিংয়ের ব্যাপারে ওনার সাথে যখন কথা হয়, উনি বলছিলেন যে গরমকালে তার এবং তারকে ধরে রাখার একটা জায়গায় উনি জানবেন, উনি বলবেন, যখন বলবেন যে এটা গরম হয়ে তারটা ছিঁড়ে যাচ্ছে, তার না লাগানো পর্যন্ত লোডশেডিং ঠিক করা যাচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, ত্রিপুরা রাজ্যে প্রত্যেক বছর গ্রীষ্মকাল হবে, প্রত্যেক সময়টা গরম হবে, জ্বলবে, তারটা ছিঁড়ে যাবে, তখন মানুষের কি করতে হবে? বাজেটে পাওয়ার ডিপার্টমেন্টে কাস্ট মিশন আনবো, আমি খুঁজে দেখলাম, কারণ কাস্ট মিশন আনার ক্ষেত্রে একটা রুল সেখানে আছে যে এস্টিমেটেড বাজেট থেকে এইবারকার বাজেট যদি কম হয় তাহলে সেখানে কেন আর কাস্ট মিশন, তাহলে আমার কোনো স্কোপ নেই, মাননীয় সদস্যদের স্কোপ নেই। কিছু কিছু ক্ষেত্রে ত্রিপুরা সরকারের যে বাজেটটা আপনারা পেশ করেছেন, এই বাজেটে নাম দিতে আলোচনা করার জন্য স্যার, শুড আই কন্টিনিউ? এই জিনিসটা আমি আসলে ভুলেই দিচ্ছি, আমাকে কোম্পানি, তো ডিসিপি কোম্পানি, তো এখন আবার একটা নতুন কোম্পানি হচ্ছে এখানে। পূজাবিন 143 নম্বরে লিখেছে, রাজ্যের বিদ্যুৎ পরিবহনের পরিকাঠামো উন্নয়নের জন্য ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড নামে একটি নতুন কোম্পানি গঠন করা হয়েছে। তো অন্য কোম্পানি একটা কোম্পানি, আর কিন্তু আমাদের যে দুর্ভোগ লোডশেডিং, এটা দূর হবে। এবং মাননীয় মন্ত্রী মহোদয় যখন বলবেন, আই এম শিওর ইউ উড লাভ টু রিপ্লাই অল দিস পয়েন্ট। এবং এই বাজেটের মধ্যে বিশেষভাবে কর্মচারীদের জন্য এখানে কিছু রাখা হয়েছে নাকি 14 MPS ন্যাশনাল পেনশন স্কিম। যখন এই কনসেপ্টটা বেরিয়েছে দেশের মধ্যে, সাম অফ দি এমপ্লয়ি দেশের মধ্যে এমন একটা পেনশন স্কিম চালু হয়েছে যেটা হলে তো কর্মচারীদের লাভ হবে। আসলে ন্যাশনাল পেনশন স্কিম বলে থাকে, এটা বলছে যে আপনি কন্ট্রিবিউশন দিন এবং সমপরিমাণ কন্ট্রিবিউশন সরকার দেবে, এবং ওইখান দিয়ে ওই টাকা দিয়ে আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন আপনি পেনশন পাবেন। ডিভোর্স পেনশন স্কিম আপনাকে কোনো কন্ট্রিবিউশন দিতে হবে না, সরকার উইল গিভ ইউ দি পেনশন। আমি আমার এই বাজেট স্পিচের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাদেরকে আপনারা 7th পে কমিশন দেবেন বলে 7th পে কমিশন দিয়েছেন, কেন্দ্রের 7th পে কমিশনের সাথে ত্রিপুরা রাজ্যের 7th পে কমিশনের কোনো তুলনা হয় না। এদের শুধু কি করেছে, অন্যের দেববর্মার মাথার মধ্যে, চেহারার মধ্যে শাহরুখ খানের চেহারা দিয়ে বলছে ওই শাহরুখ খান হয়ে গেছে, এইভাবে শাহরুখ খান হয় না। এবং কর্মচারী বন্ধুদের এই যে দিয়ে ব্যাপার, সেন্ট্রাল দিয়ে 38% আর ত্রিপুরার যে অনলি 20%, তারপরেও আমরা বলছি কর্মচারীদের কেন্দ্রের হারে আমরা সবকিছু দিচ্ছি। এই জিনিসের সম্পর্কে আমি এটাই বলবো, কর্মচারীদের স্বার্থে এই রাজ্যের হাজারো কর্মচারী যারা মানুষের জন্য কাজ করছে, তাদের জন্য কেন পুনরায় ওই পেনশন স্কিমটা ফিরে আসবেন এই ছোট্ট রাজ্য? কারণ কংগ্রেস শাসিত, আমি এখন যদি বলি বিজেপি শাসিত করেছে কিনা, আমি অনেক পরিশ্রম করে প্রতিটি রাজ্যে আমি নিজে খোঁজখবর দিয়ে দেখেছি যে আপনাদের রাজ্যে কেমন ধরনের পেনশন স্কিম চালু আছে। দেখলাম কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে তারা এনপিএস চালু করার পরেও ওই পেনশন স্কিমে চলে গেছে। এইখানে আমাদের বক্তব্য থাকবে এটা করা যায় কিনা
রাজ্য সরকার এই জিনিসটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করলে ভালো। এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি 62 নম্বর, এখানে বলেছে চিফ মিনিস্টার ম্যারিটোরিয়াল অ্যাওয়ার্ড ফর স্টুডেন্ট উইথ বেঞ্চমার্ক, ডিসএবিলিটিজের অধীনে বেঞ্চমার্ক যুক্ত দিবে 54,000 টাকার পুরস্কার দেওয়া হবে। দিস আর অল ফাইন, এগুলো ভালো, কিন্তু এই রাজ্যের মধ্যে অনেক শিল্পী সাহিত্যিক যারা না খেয়ে মরছে। বাবু অনেক অনেকে আরো আছে। আই কনক্লুড জাস্ট নেক্সট টু মি। আমি আপনাকে ধন্যবাদ দেবো, ইউ গিভ মি ধন্যবাদের জন্য। এক মিনিট, তো রাজ্যের অনেক শিল্পীরা না খেয়ে মরছে, তাদেরকে কেন সম্মান দেওয়া হবে? তাদের জন্য আমরা কেন ভাবব? যারা বাংলা সাহিত্যকে নিয়ে দিচ্ছে, আমি জানি নাম বলতেও পারি, সুবীর সেন ঘোষ রাজনীতি করতেই পারে, কি রাইট টু দেয়, কিন্তু তার আমি যা উদাহরণ দিয়ে বলছি, ওনাকে দিতে হবে এই কথা বলছি। লাইফটি ককবোর্ড নিয়ে যারা লেখালেখি করছে, বাংলা সাহিত্য নিয়ে কবিতা যারা লিখছে, there are n number of people in Tripura, talented people, যারা আমাদের সমাজকে দিয়ে রাখছে, তাদেরকে আমরা সম্মান দিতে পারি না? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী একের পর এক এখানে প্রকল্প হচ্ছে, অনেক কিছু হচ্ছে, তাদের জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা আমি সরকারের কাছে অনুরোধ করছি। এবং by any member on any member's speech, it's a society policy target, but let it be. Let it be. And then evidence is required. It can be produced later on. It is not for a after. But he may not be having, he can, I have read it. So, এখানে নেই, দিতে পারি। These are our issues. These are our. বলেন। আমি যেটা বলছিলাম, আমাকে বাধা দেওয়া হলো, তারপর আমি আবার বলছি যে ইন্টারভিউ আমি হয়তো সব দপ্তরে সমানভাবে লোক আমি নিতে পারবো না, কিন্তু ইন্টারভিউ হলে পরে ইন্টারভিউ বাতিল না করে ইন্টারভিউটার প্রতি সম্মান জানিয়ে যাতে সেই লোক সময় মতো নেওয়া হয়, সেই ব্যবস্থাটা যাতে করা হয়, সেই জন্য আমি সেখানে মধ্যে দাঁড়িয়ে আমাদের ক্ষমতারী আরে প্রতি কথায় কি আমার সেখানে মধ্যে ভালো পারেন? মাননীয় সমস্ত বলছেন ইন্টারভিউ বাতিল হয়েছে। রিসেন্ট আসছে আমাদের গভর্নমেন্টে আমরা ঘোষণা করেছি ইন্টারভিউ বাতিল হয়ে গেছে, চাকরি হয়নি বা ইন্টারভিউ হয়নি। উদাহরণ দিন,
ডেপুটি স্পিকার সাহেব উনি এখন বলেছেন হাদিস না পেয়ে কোথায় আছে বলতে কি করে অফিসে কোথায় আছে মানুষ করতে মিথ্যা কথা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন আছে 65 বছর পর্যন্ত তারা ইচ্ছা করলে চাকরি দাঁড় করতে পারে। আমাদের যে যারা সৃষ্টি তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া আপনারা জানেন যে খুব কম বেতনে তারা চাকরি করেছেন এবং তারা এমন কোনো কাজ নেই যাদের দিয়ে তাদেরকে তাহলে কাজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে বসেন আছেন আপনি বসেন না বলেন বলেন আমাকে কি কথা বলতে বলেন না বলেন বলেন আপনার বলেন বলেন আমি তো কি বলতে চাই বলতে কেন ভুলে যাই বলেন আপনার সময় চলে যাচ্ছে বলেন আমি বলবো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তাদের ওই দায়িত্ব করার এই অঙ্গনের সেন্টার আরে অঙ্গনের সেন্টার তো ভুল বলছে অঙ্গনওয়াড়ির জন্য ভুল বলছেন তো মিথ্যা কেন বলছেন আপনি বলছেন আরে আপনি ভুল কেন বলছেন আরে আপনি রাখতে পারবেন তো ভুল কেন বলছেন অঙ্গনের সেন্টার অঙ্গনের সরকার তো সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে তারপরে ভোটের লাইনে বলছেন না ফিরে যাওয়া মিথ্যা কেন বলছেন আপনি দেখেন কি বলছেন এই কথাটা এখন বললেন অঙ্গনওয়াড়ির জন্য 65 বছর মেম্বার ফিরে যান তারা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু চান্স পাবে এটার উত্তর দেওয়ার জন্য চান্স পাবে ওনারাও যখন কথা বলতেন আমরাও যদি এইভাবে উত্তর দিতে আলোচনাটা হবে আপনি একটু রুলিং দেবেন ওনাদের রুলিং ওনারা বিজেপি দলের সদস্য ওনাকে ডিস্টার্ব করছে বলেন বলেন আপনার প্রধান আপনাকে ডিস্টার্ব করছে সময়টা দাঁড়ান এটা দেখা যাবে এটা হাউসের সিদ্ধান্ত নেবে এটা তো আমার কিছু না আমাদের আমি আপনার সাথে দুইটা প্রস্তাব আছে আপনি মুখ্যমন্ত্রী এবং রিজার্ভ অফিসকে নির্দেশ করছেন তো টাইমটা পাস হয়ে গেছে তো টাইমটা বাড়ানো যায় শেষ হওয়ার পর্যন্ত ঠিক আছে ওকে থ্যাংক ইউ কন্টিনিউ আমাদের শিক্ষক কর্মচারী মধ্যে এখন 1,04,000 দাঁড়িয়ে পেনশন আছে আমরা এখানে শিক্ষক কর্মচারী তাদের 20% দিয়ে এটা সেখানে আছে আমরা যদি হিসাব করি 2013 থেকে 17 সেখানে বাম জমানায় 40% দিয়ে সেখানের মধ্যে আমরা প্রদান করি কাকে গল্প করছি না 20% দিয়ে আমরা একসঙ্গে দিয়েছি চিন্তা নেই দিয়েছেন কিন্তু দিয়ে ইতিহাস যদি বলেন ঠকিয়েছেন শিক্ষক কর্মচারীদের আমি বলবো বাজেটের সংশোধন করে এই কর্মচারীদের জন্য দিয়ে প্রদানটা বৃদ্ধি করা হোক 1988 সালে 51% দিয়ে দেওয়া হয়েছিল 1993 থেকে 98 97% দিয়ে আমাদের রাজ্যে দেওয়া হয়েছে
1998 থেকে 2003 38% দিয়ে প্রদান করা হয়েছে। 2004 থেকে 2008 38% দিয়ে প্রদান করা হয়েছে। 2008 থেকে 2012 49% দিয়ে প্রদান করা হয়েছে। 2013 থেকে 2017 46% দিয়ে প্রদান করা হয়েছে। 2021-22 এই সময়ের ব্যাপারে 20% দিয়ে বলা হচ্ছে যে এই ধরনের দিয়ে ত্রিপুরার যে ইতিহাসে আর কখনো সেখানে দেওয়া হয়। এটা এখানকার শিক্ষক কর্মচারীদের সেখানের মধ্যে তারা মেনে নেবে না। তারই প্রতিফলন এবারকার এই নির্বাচন আপনারা সেখানে লক্ষ্য করেছেন। আমি নির্বাচনের দিকে যাব না, আমি বলবো যে এই শিক্ষক কর্মচারীদের যে দিয়ে সেই দিয়েটা তাদের সময় মতো দেওয়া হোক, যাতে করে তারা সেই দিয়েটা সেখানের মধ্যে পেতে পারে। তার জন্য খুব বেশি টাকা সেখানে লাগে না, সেই টাকাটা দিয়ে আপনারা তাদের সেখানের মধ্যে দেন। কোনো ভাবে তাকে সমর্থন করবে। 85 থেকে 90 দিন রেসপন্সের সময় সেখানের মধ্যে কাজ হয়েছে। আর আজকে আমি যেটা বলেছি সেটা করতে করতে কোথায় এসেছে আমার অনুরোধ থাকে। এটা হচ্ছে এখন মানুষের ত্রিপুরা রাজ্যে বেঁচে থাকার জন্য তার একটা বিরাট উপায়। কাজে সেদিক থেকে রেখাতে এই কাজটা যাতে করা যায়, যে বরাদ্দটা যাতে বাজেটে সংশোধন করে তারও বৃদ্ধি করা যায়, তার জন্য আমি অনুরোধ সেখানের মধ্যে করছি। আগরতলা জল আপনারা দেখেছেন প্রত্যেকবার প্রতিশ্রুতি থাকে প্রত্যেক বাজেটে, কিন্তু আগরতলা শহরের যে জলবদ্ধ অবস্থা তার জন্য কি করা হবে এই বাজেটে তার জন্য সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ করে একটা পরিকল্পনা সেখানে তৈরি করা হয়। নগরের বর্ষায় জলবদ্ধ অবস্থার মধ্যে থাকে ব্যবস্থা করা হয়। বড় বড় জিনিসের জন্য বাজেটে অর্থ রাখা হোক। এটা মানুষের জীবনে সবচেয়ে বড় দিক। বড় বর্ষা বিল্ডিং না হতে পারে এই জিনিসটা সবচেয়ে প্রয়োজন। গ্রাম শহর পানীয় জলের কষ্ট আপনারা দেখেছেন। দক্ষিণিয়া রাস্তা অবরোধ বিশেষ করে উপজাতি এলাকায় সবথেকে বেশি। এমন কোনো দিন বাদ যায় না যেদিন দক্ষিণিয়া রাস্তার উপর সেখানে মতো হচ্ছে না। এটা ত্রিপুরা রাজ্যের সামগ্রিক উন্নয়নের শীর্ষের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা থাকে। সেই দিক থেকে আমার ধারণা মুখ্যমন্ত্রী মহোদয় এই বাজেটে অন্তত এই বিষয়গুলোকে গুরুত্ব সেখানে করতে দেবেন। আমি অনুরোধ করবো আমাদের রাজ্যে বিনিয়োগ বাড়তে পারে। আমাদের এখানে মাইকড়ায় একটু আমাকে তো ডিস্টার্ব করা হলো। আমাকে আমার শেষ হয়ে আছে। মাইকড়াতে মাটির নিচে গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাস সিল করে রাখা হয়। আমি অনুরোধ করবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তার জন্য একটা প্রজেক্ট তৈরি করে সেখানে সেই পাইপলাইনে শহর এবং শহরতলিতে পাইপলাইন গ্যাস লাইন যদি দিতে পারে, এটা থেকে একটা বড় ধরনের রেভিনিউ সেখানে আসতে পারে। এটা একটা ভালো প্রজেক্ট সেখানে হতে পারে। তার সংস্থান সেখানের মধ্যে রাখা হোক। অনুরূপে একটা সিএনজি স্টেশন সেখানের মধ্যে করা হোক। লাউডাউন একটা এলাকা শান্তিবাজারের মধ্যে 10টা বুথ আমার কনস্টিটিউন্সির মধ্যে সেখানে একটা আউটপোস্ট সেখানে করার জন্য আমি সেখানের মধ্যে দাবি রাখছি। ইলেকট্রিক অফিস আমাদের ভাঙা, থানাও ভাঙা, ফায়ার সার্ভিস অফিস ভাঙা, তারপরে দপ্তরের মধ্যে তার জায়গার মধ্যে সেখানের মধ্যে ফায়ার ব্রিগেড। কাজে এই জিনিসগুলোর প্রতি দৃষ্টি দেওয়ার জন্য আমি এই বাজেটে সেখানের মতো অনুরোধ করছি। আমি এটা অনুরোধ করবো যে এখানকার যে উন্নয়নগুলো সেখানে আছে, অর্থাৎ সামগ্রিকভাবে আমাদের কথা বলার সুযোগকে আরো বৃদ্ধি করা হোক। আমাদের প্রত্যেকটা সেখানে এমএলএ আমাদের মানুষ ভোটিয়ে পাঠিয়েছে, তাদের প্রত্যেকের মধ্যে অনেকগুলো উন্নয়ন সম্পর্কিত বক্তব্য সেখানে আছে, কিন্তু বিধানসভায় কথা বলার সুযোগ আমাদের কম। এটাকে বৃদ্ধি করা হোক যাতে করে সেগুলোকে কম্পাইল করে আমাদের রাজ্যের উন্নয়নের জন্য আরো বেশি কাজ করতে পারে। থ্যাংক ইউ স্যার। মাননীয় সদস্য রঞ্জিত চাকর। মাননীয় স্পিকার স্যার, 7 জুলাই বিধানসভা যে বাজেট পেশ করা হয়েছে, এই বাজেটকে আমি বলবো শুধু আশ্বাস, বঞ্চনা, অবহেলা এবং পক্ষপাতিত্বের বাজেট বলে মনে করি। এই বাজেটকে মাননীয় বিরোধী দলের নেতা মহোদয় বিস্তারিত ব্যাখ্যা সহকারে তার বক্তব্যের মাধ্যমে তুলে ধরে বিরোধিতা করেন। আমি ওনার সঙ্গে একমত। মাননীয় স্পিকার স্যার, এই বঞ্চনা, অবহেলা এবং পক্ষপাতিত্ব এবং বৈষম্যমূলক আন্দোলনের জন্য আমরা কেননা কেন প্রয়োজন সেটার ব্যাখ্যা আমি আমার বক্তব্যে তুলে ধরবো। আমি একজন শিক্ষার্থী, সেই জন্য শিক্ষার্থী এলাকা থেকে আমি নির্বাচিত হয়ে এসেছি। সেই জন্য আমি প্রথমে
ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে ধরব এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকে আমি প্রথমে আলোচনায় নিয়ে আসবো। ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিআরসি এবং বিজিসি এন্ড ট্রাইবেল রিসার্চ ওইখানে 1080.64% কোটি টাকা এখানে ধরা হয়েছে, মোট বাজেটে 3.91%। কিন্তু আমরা যদি দেখি এদিকে এলাকা এর আগে 68% ভূমি নিয়ে এলাকা নিয়ে এটা গঠন হয়েছে, ওইখানে 35% মোট জনসংখ্যা বসবাস করছে। সেখানে যদি আমরা দেখি যে এই বছর 2022-23 বাজেট ছিল 619 কোটি টাকা, এই বছর তা বাড়িয়ে 652 কোটি টাকা, অর্থাৎ 2.7% ইনক্রিজ হয়েছে 33 কোটি টাকা মাত্র। আমি আপনাকে আপনার মাধ্যমে আমি বলতে চাই এই এত এলাকা জনসংখ্যা যেটা 35% এলাকা বসবাস করছে, এখানে যদি এই বাজেটের ফিগার যদি আমরা দেখি 27,674 কোটি টাকা, আমরা এদিকে এলাকার 68% এলাকা উন্নয়নের জন্য পেয়েছে মাত্র 652 কোটি টাকা। তার ভিতরে 580 কোটি টাকা সরকারি কর্মচারীদের বেতন এবং বিভিন্ন পেনশন দেওয়ার ক্ষেত্রে খরচ হয়ে যায়। 92,000 কোটি টাকায় মাত্র ওই এলাকার উন্নয়নের জন্য টাকা এটা সম্ভব কিনা আপনি জানেন, আপনি বলুন। সুতরাং এর জন্য আজকে আমরা কেন সেপারেট সিস্টেম আমরা চাচ্ছি সেটা নিশ্চয়ই আপনি অনুভব করতে পারছেন। মাননীয় ডেপুটি স্পিকার সাহেব, এই বাজেটে গাছি বাজেট রয়েছে 611 কোটি টাকা। এখানে ঋণ এবং অন্যান্য দেখানো হয়েছে 4,735 কোটি টাকা। এখানে গত 10 জুলাই 2023 দৈনিক সংবাদ পত্রিকায় একটা সামনের দিকে 3 কলার একটা বড় একটা হেডলাইন দিয়ে একটা খবর বাইরে হয়েছে, বলে যে প্রতি বছর বাজেটের করেরও বাড়লেও অনেক কাজ করা। এখানে বিস্তারিত দিয়ে বাজেট অনেক স্বীকার করা হয়েছে, অনেক উন্নয়নের আশ্বাস দেওয়া হয়েছে, বছরের শেষে তা খুঁজে পাওয়া যায় না। এই সংবাদে দেখা আছে। আমি এদিকে এলাকার কথাই তুলে ধরব। এখানে এদিকে এলাকার অনেক বিল আমরা পাস করে দিতে পাঠিয়েছি। এর ভিতরে পুলিশ এক আমরা তৈরি করে পাঠিয়েছি, সবটা আমরা আইন তৈরি করেছি, রুলস আমরা তৈরি করেছি, কিন্তু টাকার অভাবে আমরা রিক্রুট করতে পারছি না। 12,000 ফুড প্যাকেট পড়ে আছে, সেখানে টাকার অভাবে কোথায় রিক্রুট করতে পারছি না। অনেক টাকা তার বয়স উত্তীর্ণ হয়েছে। এই অবস্থায় যদি চলতে থাকে আগামী দিন ত্রিপুরায় কি হবে, ওই বেকার যুবকের ভবিষ্যৎ কি হবে তা নিশ্চয়ই আপনারা জানেন। এদিকে এলাকার 65% প্রায় গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের ডেপুটেশনে 35% হলো আপনার নিজস্ব কর্মচারী। তো বাজেটের যে সমস্ত টাকা এডিসির জন্য সংস্থান রাখা হয়েছে তা তো আমি আগে বলেছি, তা আমাদের বেতন ভাতা এবং পেনশন ভাতা এলাকায় 1182 কিলোমিটার রাস্তা আছে, তার জন্য এখানে টাকা স্যাংশন করা হয়েছে 5 কোটি টাকা। 1 কিলোমিটার রাস্তা যদি এটা মেটালিং কার্পেটিং করতে হয় 1 কোটি টাকার উপর চলে যায়, তাহলে এই 5 কোটি টাকায় আমরা 5 কিলোমিটার করতে পারবো। বাকি 1182 কিলোমিটার থেকে 5 কিলোমিটার যদি বাদ দেয় আর বাকি রাস্তা কি করবে? এইভাবে
আমি বলবো আগরতলায় যেটা মিউনিসিপ্যাল কাউন্সিলে যে বাদে তার থেকে অনেক কম, অনেক অনেক কম, অর্ধেকের কম। এইভাবে এসেছি আজকে 40 বছর হয়েছে। সেই জন্য এসেছি এলাকায় আমরা যারা ত্রিপুরাটা, যাদেরকে উপজাতি, অনেকে বলে জনজাতি, অনেকে বলে গিরিবাসী, এইভাবে আখ্যায়িত করে যাদের বসবাস করছে তাদের দায়িত্ব কিনবে না। মাননীয় ডেপুটি স্পিকার স্যার আমাদের অবরকে একটা প্রবাদ আছে, যেটুকু মাইনন্দি সেটুকু ফুলমন্দি আর গোনা গোড়া গোড়া। এখানে বাজেট 27,000 কোটি হবে। এদিকের বাইক কিছুই ত্রিপুরাদের উন্নয়নের জন্য এই বাজেটে 1,000 কোটি টাকা পর্যন্ত এদিকে এলাকার জন্য। এইভাবে যদি থাকে ত্রিপুরা ছাড়া আগামী দিন কোথায় যাবে, তাদের ভবিষ্যৎ কি হবে আপনি চিন্তা করে দেখুন। তাই এই বাজেটকে আমরা সমর্থন করতে পারছি না। আমরা এই জন্য এই বঞ্চনা, এই অবহেলা জন্য আমরা ভারতের সংবিধানে আর্টিকেল 2(3) অনুসারে আমরা গ্রেটার ত্রিপুরার চাচ্ছি, সেপারেট করতে চাচ্ছি। আমাদের একজন মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং বলেছেন, আপনারা কি ভারতের সংবিধানের কনস্টিটিউশন সলিউশন চান না গ্রেটার ত্রিপুরার চান? আমি বলবো আমরা কনস্টিটিউশন সলিউশন চান, কারণ ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে গ্রেটার ত্রিপুরার হবে। সুতরাং আমরা সংবিধানের মাধ্যমে আমাদের সমস্যাটা সমাধান করতে চাই। আমি ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে এটা এখানে 68 নম্বরে যেতে বলা হয়েছে ডেভেলপমেন্ট কোঅপারেশন লিমিটেড থেকে 539 জন জনজাতি যুবক যুবতীকে স্ব-সহায়তা এবং 13 জন জনজাতি ছাত্রছাত্রীকে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে টোটাল 552 জনকে যে ঋণটা দেওয়া হয়েছে এটা কোন অর্থ বছরে তাদেরকে দেওয়া হয়েছে এবং কত টাকা করে ঋণ দেওয়া হয়েছে তার এখানে উল্লেখ নেই। তার কোনো সত্য এখানে উল্লেখ নেই যে কত কোটি টাকা দেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই। একটি বেকার যুবক যুবতীর সংখ্যা প্রায় আজকে 60,000-এর উপর হতে পারে। তাদের চাকরি দেওয়ার জন্য এই বাজেটে একটি কথা উল্লেখ নেই। ওই বেকার জনজাতি যুবক যুবতীরা কি করবে তার এখানে এই বাজেটে কোন স্থান। সেই জন্য অনেকে বলছে এই বাজেট কি থাকবে। এখানে বলা হয়েছে, আমি খুব আনন্দের সহিত ঘোষণা করছি যে রাজ্যের সুযোগ এবং পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাতে জনজাতির জীবনের মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পের জন্য 1,400 টাকা 175 মিলিয়ন মাসিক করে মঞ্জুর করেছে। এই প্রকল্প আগামী 5 বছরে শুরু হবে। এরকম আমরা অনেক গল্প শুনেছি মাননীয় ডেপুটি স্পিকার স্যার। এর আগে আমরা 1300 কোটি টাকার গল্প শুনেছি উপজাতি এলাকা উন্নয়নের জন্য। আমরা শুনেছি এখানে হাই পাওয়ার কমিটির মাধ্যমে ত্রিপুরা এলাকা উন্নতির জন্য। আমি আপনাকে একটা কথা বলবো, ল ডিপার্টমেন্টে টোটাল পিপি এডিশনাল পিপি অ্যাসিস্ট্যান্ট পিপি 112 জন আছে, সেখানে মাত্র 31 জন। যদি আমরা 100% অনুসারে যদি আমরা দেওয়া হয় তাহলে আমরা 60 জন পাওয়ার কথা পাইনি। এটা হলো বঞ্চনা, এটা হলো অপেক্ষা, এটা রেকর্ড আছে। এরকম সব এখানে এরকম অনেক আমরা শুনে আসছি। 2018 থেকে 2022 পর্যন্ত কিছুই হয়নি, এরকম আমরা
অনেক গল্প শুনেছি, 13,000 কোটি টাকার গল্প আমরা শুনেছি। এটা আশা ছাড়া আর কিছু হবে না। এই যে আপনাদের 70 নম্বর নিয়েছে যেটা বলছেন, এটাও আমরা বিশ্বাস করতে পারছি না, বিশ্বস্ত হতে পারছি না। এরকম আমি আরেকটা এডুকেশনের ব্যাপারে আমি তুলে ধরবো আপনার কাছে। এখানে 16 নম্বরে আছে PM3 স্কিমে মাধ্যমিক পদ্ধতি ব্লকে একটি করে মডেল স্কুল স্থাপনের প্রস্তাব রাখছে। 2023-24 অর্থ বছরে বাজেট বিদ্যালয় নির্মাণের জন্য আমি 50 কোটি টাকা PM3টা একটা নতুন স্কিম হতে পারে, আমি এখানে শুনেছি, কিন্তু বিদ্যাপতি একটা পুরানো একটা স্কিম। আমার রামচন্দ্রঘাটে প্রথমে ব্লকের অধীনে কিন্তু বিদ্যাপতি স্কুল নেই, ব্লকের অধীনে এখন নেই। ওই কাঞ্চনপুরে 4টা হয়েছে, ওই পেশার ফলে হয়েছে, অনেক বহুল বাদে শোনাইছে আমাকে, কিন্তু উনি একবার পদ্ধতির ব্লকে আসুন, দেখেছেন আপনার কয়েকটা আছে কিনা দেখুন, কাটিয়ে দেখুন, আপনারা খুলে দেখুন। ব্লক রামচন্দ্রঘাট আপনি বলতে চাইছেন 24 রামচন্দ্রঘাট নামটা বলে দিলাম। এই স্কুলটা খবর দেবেন বিদ্যালয় না, এটা তো 5 ব্লকের অধীনে। তারপর ঠিক আছে, এখানে 19 নম্বরে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি PM3 এবং বিদ্যাপতি প্রকল্পে 4টি সরকারি বিদ্যালয়কে আধুনিকরণ করা হবে। শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী 5 বছরে 2000 কোটি টাকা খরচ করা হবে। আধুনিকীকরণ করাটা খুব ভালো, এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। 2000 কোটি টাকা খরচ হবে, খুব আনন্দের বিষয়। কিন্তু আমরা সবাই পদ্ধতি ব্লকের অধীনে বিদ্যাপতি স্কুল, যাদের স্কুল এখন একটা শেষ হয়নি মনে হয়। তবে আমি বলবো মাননীয় চিফ মিনিস্টারকে আমি একটা লেটার দিয়েছিলাম, বাজারবাড়ি স্কুলটা 2017 খুব করুণ অবস্থায়। আমার জীবনে আমি ওইখানে বিদায় হওয়ার পরে আমি কখনো দেখিনি এত নোংরা জানালা। আমি নেটের স্কুলে পড়েছিলাম, আমি নেটের স্কুলে পড়াশোনা করেছি, তারপর মাকান্তে, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি ত্রিপুরা ইয়েতে পড়াশোনা করেছি। এই বাজেটে 26-এ বলা হয়েছে 48 কোটি টাকা দিয়ে নেতাজি সুভাষ বিদ্যালয়ে ও 77 কোটি টাকা দিয়ে মহারাজা বীরবিক্রম কলেজে নতুন সায়েন্স বিল্ডিং এবং 10 কোটি টাকা দিয়ে আগরতলা কুঞ্জমণিস্থিত ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডি অফ এডুকেশন এই প্রতিষ্ঠানে এবং প্রতিভবন নির্মাণের প্রস্তাব রাখছে। আমি খুবই আনন্দিত এটা করার জন্য, এবং স্কুলটা উন্নতি হোক এটা আমি চাই। কিন্তু যে স্কুল হাইওয়ের উপর, সেই বাইজারবাড়ি স্কুলটা মেরামতের জন্য আজ পর্যন্ত বরাদ্দ করা হয়নি, খুবই দুঃখের বিষয়। আমি চিঠি দিয়েছি এবং এই বাজেটে আমি আশা করেছিলাম যে স্কুলটা একটা বিল্ডিং করা হোক, ভালো একটা বিল্ডিং হোক, প্রথমে মেরামত করা হোক, পড়াশোনা করার মতন পরিবেশটা সেখানে সৃষ্টি হোক এবং একটা নতুন বিল্ডিং সেখানে হোক, সেটা আমি চেয়েছিলাম, কিন্তু এই বাজেটে সেটা উল্লেখ করা হয়নি। মাননীয় ডেপুটি স্পিকার স্যার, 10,323 কথা আমি 100 উল্লেখ করবো। আজকে গ্রাম পাহাড়ের শিক্ষকের যে অভাব, ছাত্র শিক্ষার যে অভাব, তা বলে শেষ করা যায় না। আমি ছোট্ট একটা উদাহরণ বলি। আমপুরা SSC স্কুল, ক্লাস 12 স্কুল, একজন ইংলিশ মিডিয়াম টিচার ছিল, ওনাকে ডেপুটেশনে এখন যে অফিসে নিয়ে গেছে, কোথায় দেখা হয়েছে, সেখানে আধার কার্ডের কাজ করার জন্য ওনাকে নিয়ে গেছে। ওখানে হেডমিস্ট্রেস আমার সঙ্গে দেখা করলেন, সাগরিকা বর্মা, উনি আগরতলা বাসিন্দা। উনি বলেন, স্যার আমার স্কুলে তো একজন ইংলিশ টিচার ছিল, ওনাকে ওই যে অফিসে নিয়ে গেছে, এখন আমার স্কুলে কোনো টিচার না, ইংলিশ টিচার নেই, আমি কি করে করবো? 6-7 রতনপুর হায়ার সেকেন্ডারি স্কুলে সেখানে হেডমাস্টার নাই, চলতে পারে না, স্কুলটা ভালোভাবে চলছে না, খুব
অবস্থায় রেগা দিয়ে আমি ছাতা করিয়েছি। সেটা স্কুলগুলি এত ময়লা ছিল, আমি রেগা দিয়ে ওইখানে যে বিএসসি অনুরোধ করতে আপনি রেগা দিয়ে স্কুলতে এত ময়লা টয়লেটগুলো ফেলেছেন, কি বিভৎস অবস্থা আমি তখন দিতে চাই। এইভাবে আমার বিধানসভা কেন্দ্রে 6টি হায়ার সেকেন্ডারি স্কুল আছে। সেটা হল বীরেন্দ্রনগর, যেটা হাটকাটা, রতনপুর, আমপুরা, বাইজানবাড়ি, তারপরে বড় ময়দান, তারপরে গোড়ামতিরা, এই 6টা হায়ার সেকেন্ডারি স্কুলকে নিয়ে যাতে ওই ছাত্ররা এখন কয়েক কলেজে গিয়ে পড়াশোনা করতে হয় আমি দাবি করেছিলাম। আমি প্রশ্ন দিয়েছি, এবার বিধানসভাতে আমার প্রশ্নটা উত্থাপন করার আমি সুযোগ পাইনি, কিন্তু আমি উত্তর পেয়েছি। সেখানে রামপুরাঘাট এলাকায় একটা কলেজ খোলার জন্য সরকারের কোনো পরিকল্পনা নাই। এটা কি বঞ্চনা না? এটা কি তীব্রতা এলাকা বলে অবহেলা করা হলো না? এর জন্য তো আমরা ভারতের সংবিধানের ভিতরে আমরা গ্রেটার প্রিফারেন্স দাবি করছি। আর আমাদের প্রিয় ভাই এই যে অমূল্যার চাকমা উনি বলেছেন গ্রেটার প্রিফারেন্স কোনদিন পাবে না। আমরা তো সমুদ্রের সাথে গ্রেটার প্রিফারেন্স দাবি করিনি বা কেন্দ্র প্রশাসনের কাছে দাবি করিনি, আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে দাবি করি। সুতরাং এগুলি বলে হাসি চিৎকারি করে কোনো লাভ নাই। আর একটা মজার কথা, আমরা 6 মাসের জন্য এডিসি বাবা পেয়েছিলাম স্যার, 6 মাসের জন্য। তখন উনি এডিসি বাবা নাই, কিন্তু এডিসি বাবা পেয়েও আমরা এডিসিকে উন্নতি করতে পারলাম না। এডিসি বাবা পেয়েও আমাদের বাজেটটা ওই পরিমাণে আছে, আর বৃদ্ধি হয়নি। এখন এডিসি বাবা নাই। তারপর আমি ইনফরমেশন অ্যান্ড কালচারাল এশিয়ার সম্পর্কে একটু বলবো। ওইখানে আমি একটু বলবো ইনফরমেশন 125 নম্বরে বলা হয়েছে সরকারি কার্যক্রম প্রচারের জন্য সারা রাজ্যের 15টি স্থানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এর সহায়তায় ফিল্ম টেলিভিশন ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে এবং প্রথম দেশের সাথে সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করেছে। খুব ভালো কথা, আমি এটাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের এদিকে হেডকোয়ার্টারে এই সরকারের যে কার্যক্রম পরিচালনার জন্য একটি বোর্ডও লাগানো হয়নি। এটা সবচেয়ে এদিকে বাইরে মনে হয় লাগানো হয়েছে। এদিকে হেডকোয়ার্টারে একটু লাগানো হয়নি। কেন এদিকে হেডকোয়ার্টারে একটু সরকারের কার্যক্রম এই যে প্রচারের জন্য কেন লাগানো হইল না, সেটা বুঝতে পারলাম না। আমি আরো একটা কথা উল্লেখ করতে চাই। সোশ্যাল মিডিয়া ইউটিউব এখন খুব জনপ্রিয়। রাজ্যে বাংলা এবং কম্বোডিয়াতে অনেক সোশ্যাল মিডিয়া এখন প্রচার করছে। টেলিভিশন এখন গ্রাম তারিখেও দেখে না, সবাই মোবাইলে ইউটিউব, ওইটা নাহলে ফেসবুক, সেটা দেখছে। আমি আপনার মাধ্যমে স্যার সবাইকে আপনি 30 মিনিটের উপর দেন, 35 মিনিট দেন, 40 মিনিট দিচ্ছেন। তারপর যে মিডিয়া যায় পপুলার ইউটিউব চ্যানেলগুলিকে যারা 50,000 সাবস্ক্রিপশন হয়ে গেছে, অন্তত তাদেরকে সরকারি তরফ থেকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আমি আপনার মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি। আরেকটা হচ্ছে স্যার, এখানে এর আগে শিক্ষিত অনেক সাংবাদিক আছে, তীব্রতা হইতে পারে, বাঙালি হইতে পারে, অন্যান্য জনগোষ্ঠীর হইতে পারে। যারা শিক্ষিত যারা সাংবাদিক আছে তাদের জন্য অন্তত একটা বাধা ব্যবস্থা যদি করা যায়, তাহলে অন্তত সাংবাদিকরা তাদের একটু পরিবার পরিচালনা করার জন্য ওরা করতে পারে। সেই বিষয়টাও যদি সরকার আপনার মাধ্যমে আমি জানাচ্ছি, দাবি জানাচ্ছি, তাদের জন্য একটা ব্যবস্থা করা হোক। কারণ
তারা অনেক কষ্ট করে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহরে মানুষের সমস্যা, মানুষের দুঃখের কষ্টের কথা তারা পত্রিকায় তুলে ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা তুলে ধরে তাদের জন্য যদি বিবেচনা করা যায় তাহলে খুব উপকৃত হবে বলে আমি মনে করি। আমি হেলথ সার্ভিসের মানে স্বাস্থ্য পরিষেবার সম্পর্কে কিছু বলতে চাই। স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এবার বাজেটে খুব ভালো হয়েছে। বছরে 38 নম্বরে বলা হয়েছে উত্তর দলাই এবং ভূমি জেলায় গ্রুপ পুনর্বাসন 11টি হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার নির্মাণ করা হবে। 2023-24 বছর মহারানী, মধুপুর এবং বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে পেয়েছি কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র থেকে সেতু উন্নতি করা হবে। মাননীয় জাতীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত তথা মুখ্যমন্ত্রী মহোদয়কে একটা চিঠি দিয়েছিলাম। আমার বিধানসভা কেন্দ্রে 3টা পিএইচসি আছে। এটা হইল রতনপুর, একটা হইল মাইটালবাড়ি, আর একটা হইল আমপুরা পিএইচসি। কিন্তু এবার বাজেট আমি আশা করেছিলাম, আমি ওনার সঙ্গে দেখা করে আমি চিঠিটা দিয়েছিলাম, কিন্তু এবার যে বাজেটে আমার রামচন্দ্রঘাটের জন্য কিছু উল্লেখ করা হইল না। এটা ত্রিপুরাতে এলাকা বলে এই বঞ্চনা কিনা বা অবহেলা করা হয়েছে কিনা আমি এটা জানি না। এবং আমি বলেছিলাম যে সারা ত্রিপুরা এলাকায় বিধানসভায় আরো 2টা জায়গায় ট্রমা সেন্টার, একটা হইল ধর্মনগরে আর একটা মনে হয় সাউথে ওইটা ট্রমা সেন্টার, সেখানে আমি এদিকে হেডকোয়ার্টারে একটা ট্রমা সেন্টার খোলার জন্য আমি দাবি জানিয়েছিলাম। কিন্তু এবার যে বাজেটে এখানে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু করে না। 39 নম্বর ইয়েতে আছে এখানে ঋতুবাজার এবং দুর্গাবাজার 2টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ এবং আনন্দনগর, বামুটিয়া, তৈবাজার, জয়রামপুর এবং নগরে 5টি নতুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন করা হবে। 2023-24 বছরে ধর্ম উত্তর জেলা হাসপাতাল ট্রমা কেয়ার সেন্টার চালু করা হবে। কিন্তু এখানে ওই যে আমি যেটা বলেছিলাম এদিকে হেডকোয়ার্টারে ট্রমা সেন্টার খোলার জন্য এখানে কিছু কথা উল্লেখ করা হইল না, বড় দল মনে হয়নি। তাই আমি বন বিভাগের সম্পর্কেও একটু বলতে চাই, ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে। ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পর্কে আমি বলবো, আমি শুনেছি যে বিশেষ করে একটি এলাকায় জায়গা প্রজেক্ট কোটি টাকা খরচ করে পিছিয়ে পড়া জনজাতিতে বা উপজাতিতে আর্থিক উন্নয়নের জন্য অনেক প্রজেক্ট হয়েছে। আমি পদ্মবিল রেঞ্জ অফিসের মাধ্যমে খোয়াই এসডিএফওকে একটি চিঠি দিয়েছিলাম। আমার রামচন্দ্রঘাট এলাকায় তথা পদ্মবিল রেঞ্জের অধীনে জায়গা প্রজেক্ট কোথায় কোথায় হয়েছে এবং সাকসেসফুল জায়গা প্রজেক্ট কোথায় আছে তার একটা তথ্য দেওয়ার জন্য 3 মাস অতিক্রান্ত হয়ে গেল। ওই দিন ব্লকে রিভিউ মিটিং হলো, তারপরে ডিএমএ দিশার মিটিং এ আমি উল্লেখ করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি তথ্য পাইনি। সুতরাং এই জায়গা প্রজেক্টের নামে কি হয়েছে সেটা আমি আপনার মাধ্যমে জানতে চাই যে সারা ত্রিপুরায় জায়গা অনেক প্রজেক্ট হয়েছে ত্রিপুরা এলাকাতে, এই জায়গা প্রজেক্টগুলি কি অবস্থায় আছে বা এর মাধ্যমে এদিকে এলাকায় ত্রিপুরা ছাড়া কতটুকু উপকৃত হয়েছে তা আমি জানতে চাই আপনার মাধ্যমে। এবং দায়িত্বপ্রাপ্ত মাননীয় ভারপ্রাপ্ত মন্ত্রী বা তথা মুখ্যমন্ত্রী মহোদয়ের নিকট আমি জানতে চাই
জায়গা প্রজেক্টের অবস্থাটা যদি সারা ত্রিপুরার সঙ্গে আমার রামচন্দ্রঘাট এলাকায়, আমার রামচন্দ্রঘাট তো বড় বড় পাহাড়ের নিচে অনেক জায়গায় প্রজেক্ট হয়েছে বলে আমি শুনেছি, কিন্তু আমি বলে দেখলাম গত নির্বাচনের পর থেকে আমি বুঝছি, কিন্তু আমি কোথাও জায়গা প্রজেক্টের তেমন কিছু দেখিনি। কোথাও 2-3টা বাস লাগানো আর কোথাও কিছু কলাকার, এছাড়া আমরা কিছু দেখিনি। তাছাড়া যে পাট্টা দেওয়া হয়েছে, এই পাট্টা নিয়েও আমার এলাকাতে সাংঘাতিক ঝগড়া। পাট্টা দেওয়ার যে কাগজ আছে ডিমার্কেশন নেই, কার জমি কোন দিকে এই নিয়ে ঝগড়া, এটা আমার এই বিষয়ে অনেক কিছু করা হয়েছে, কিন্তু এটা আজ পর্যন্ত সমাধান হয়নি। শুধু আমার এলাকা না, সারা ত্রিপুরায় এই পাট্টা যে ডিমার্কেশন যে করে দেওয়া হয়নি, এটা ইয়ে হচ্ছে। সুতরাং আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে এই পাট্টা দেওয়া ডিমার্কেশনটা এটা অবিলম্বে একটা সময়টা সমাধান করে যদি দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে। আরেকটা সমস্যা হচ্ছে আমার এলাকাতে স্বাস্থ্য বিভাগের 2টা সাব সেন্টার এখন উদ্বোধন করতে পারেনি। দুইটা অনেক আগে এটা হয়েছে, সেটার কারণটা কি? এটা বামফ্রন্ট আমলে এটা জমি নিয়েছিল চাকরি দেওয়া বলে, কিন্তু তাদের পরিবার যারা জমি দিয়েছে তারা চাকরি পাইনি, সেজন্য তারা দিয়ে রেখে আমরা করতে পারিনি। আমি নিজে কথা বলেছি এবং আমার কাছেও দরখাস্ত করেছে একটা সমাধান করে দেওয়ার জন্য। সুতরাং এটাও একটা সমাধান করা উচিত যে এভাবে একটা দীর্ঘদিন একটা বিল্ডিং করে আছে উপস্বাস্থ্য কেন্দ্রে, সেটা একটা এমন করতে পারে না। এরকম একটা ডিরেক্ট কমিটির একটা অফিস এরকম আমপুরা যেটা পাওয়ার স্টেশন 2 জমি দিয়েছে, ওর পরিবারকে চাকরি দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া হয়নি স্যার। ওই পরিবারও আমাকে ইয়ে করতে বলছে আমি 2 জায়গা দিয়েছি, তা আমার একটা পরিবার চাকরি পাওয়ার কথা, আমি কিছুদিন করে তারা দিয়ে দেবো। আমি বিনয়ের সময় অনুরোধ করছি আপনি এটা করবেন না, আমার এলাকাটা অন্য কাজ হয়ে যাবে। এটাও একটা সমাধান চাই আমি। আমি আরেকটা মাননীয় সদস্য স্যার আমি একটু বলতে দেন স্যার। আরেকটা অনেক সবাই দিয়ে বলতে হবে না, আরো আছে স্যার আমি আরো 9 জন আছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ। স্যার আমি সবাই আমি আধা ঘন্টা নিয়ে আমরা আলোচনা করি, এই যে প্রতি বছর বাজেটের খরচ বাড়লো অনেক কাজ হয়ে গেছে, ওইটাই আমি একটু তুলে ধরবো স্যার। এখানে 2021-22 বছরে সেক্টর উন্নয়নের জোর দেওয়ার কথা বলা হয়েছিল। 15,000 হেক্টর জমিতে অর্গানিক কৃষি, 10টি নতুন বায়োগ্রাম গড়ে তোলা, শিশুদের বিজ্ঞান মনস্ক করে তোলার জন্য 10টি প্রাণীর তারামণ্ডল চালু করা, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহযোগিতায় পশ্চিমবঙ্গ প্রেসিডেন্ট ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি স্থাপন করা, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ স্কিম, পূর্বাঞ্চল ত্রিপুরা ভবন নির্মাণ, সব অফিসকে একসাথে গলায় আনার জন্য নতুন অফিস বাড়ি নির্মাণ, পুলিশ হেডকোয়ার্টার নির্মাণ, এই কতগুলো ইয়ে করা হয়েছে। কিন্তু গত অর্থ বছরে কি হয়েছে তার কোন বিস্তারিত আমরা জানতে পারলাম না। আমার এলাকা উপেন্দ্রনগর একটা মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ আছে, আমি ভিলেজের সঙ্গে অনুরোধ করবো একবার ভিজিট করে দেখুন স্যার। সেই উপেন্দ্রনগর মডেল ভিলেজ, মুখ্যমন্ত্রী মডেল ভিলেজটা আপনি দেখুন ওটা কি অবস্থায় পড়ে আছে। সুতরাং আমি পরিষদে বলবো যে এই বঞ্চনা, এই অবহেলার কারণে আজকে এই যে 68% যে এলাকাটা আছে তাকে নিয়ে আমরা একটা ভারতের সংবিধানের আর্টিকেল 2 এবং 3 অনুসারে আমরা ডেটা প্রিপারেশন চাচ্ছি। ডেটা প্রিপারেশন আমি তো বলে দিচ্ছি যে এডিসি এলাকাকে নিয়ে আপনি তো এডিসি বাবা ছিলেন, আপনি তো জানার উচিত ছিল। ওরা আরেকটা ত্রিপুরার দাবিদারও বসে আছে ত্রিপুরার দাবিদার। রঞ্জিত বাবু, আপনারা একবার বলছেন
বাংলাদেশ কোথায় থেকে সীমানা করবে একবার আপনারা আগে ঠিক করুন। আমরা 6টা বছর আছি, আমরা এখন 6টা বছর আছি, আপনি মাত্র 2 বছর আগে 2 বছর শিশু, আপনি যখন 14 বছর হবেন তখন আপনি পার্টি ছেড়ে চলে যাবেন, বুঝলেন? আপনারা সীমানা আগে ঠিক করুন, আপনারা আগে নিজেদের মধ্যে ঠিক করুন। আমরা 6টা বছর আছি, আপনি যখন 6টা বছর যাবেন আপনাকে খুঁজে পাওয়া যাবে না, বুঝলেন? আমরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে বিশ্বাস করে নরেন্দ্র ভাই মোদী একমাত্র জনজাতি সমাজের সমাধান করতে পারবে। এবং আপনারা তৃতীয় নবরাত্রের সমাজের সমাধান করতে পারবে না, এই 3 জন বিধায়ক আপনাদের সমাজের সমাধান করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাদের সঙ্গে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জনজাতি আমাদের জনজাতি সমাজের সমাধান করবে না, বুঝলেন? আপনার ম্যাচটা আগে ঠিক করুন, আপনার এরিয়া ঠিক করুন, তখন আপনাদের খুঁজে পাওয়া যাবে না। আমরা দাবি করতে পারছেন কারণে, কিন্তু আপনারা আজকে এই সিস্টেমের মদত দিয়ে সেটাকে আরেকটা দিকে পাঠাবেন না। আপনারা রাজ্যের মধ্যে আগামী দিনে আপনারা বিচার করেন, জনগণ আপনাকে বিচার করবেন, জনগণ আপনার সঙ্গে আপনারা বিচার করবেন। জনগণ আপনারা কোনো থাকবেন না জনগণ, আপনারা কোনো থাকবেন না জনগণ। আপনি যখন 6 বছর হবে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। আমরা 6 বছর আছি, এমপি দেবনাথ দিচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক মমতার নেতৃত্বে আমরা পুরো মিলে এই রাজনীতি কারণে আজকে আমাদের কাছে রাজনীতি কারণে আজকে কিভাবে চিন্তা হচ্ছে যে এদিকে গঠন করার পর ওনারা আজকে এদিকে গঠন করছে। আমি শুনতে স্বীকার করবো না। আমাদের চেয়ারম্যান আছে হরিনাথ শর্মা, হরিনাথ শর্মা যখন সেই কিসের জন্য দাবি করেছেন আপনি এই সিদ্ধান্ত সমর্থন করেছেন, চিদম্বর বাবুকে আপনি সমর্থন করছে। আমরা কোনো সমর্থন করতে চাই না, মানুষকে দিতে চাই না। আপনারা কিভাবে সমর্থন করেন আপনারা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী একমাত্র What an
আমি আমার বক্তব্যের মাধ্যমে যে বাজেটের যে আদেশটা যে আমাদের জনগণের যে আশা সেটা পূরণের জন্য আমরা এই বাজেটে আমরা দেখছিলাম এই বাজার সবচেয়ে আশা বন্ধুরা এবং বেহারার জন্য তাই বাজেট আমি পূরণ করতে পারছিলাম আপনাকে ধন্যবাদ। আপনি বলেছেন বিদ্যার্থী বলেছেন পদ্ধতিতে টিআরসি স্কুল পদ্ধতি ব্লকে 24 রামচন্দ্রনগর রামচন্দ্র স্কুলের নক্ষত্র বাড়িতে স্কুল এখানে টিআরসি স্কুল এবার উচ্চতর বিদ্যার্থী একটা পেয়েছেন এখানে টিআরসি দুটো পেয়েছে আমরা কিনা এখন নামটা বলেছিলাম পদ্মবাড়ি ব্লকে একটা হলো নক্ষত্র বাড়ি আরেকটা হলো বটতলী হাই স্কুল বটতলী হাই স্কুলটা 6 ব্লকে আর নক্ষত্র বাড়ি যে স্কুলটা এটা ঠিক আছে। আর একটা জিনিস আপনি বক্তব্য থেকে নতুন যেভাবে বলেছেন মনে হবে বর্তমান শহরকে মধ্যে 200 টাকা এটা মানুষ অপোজিশন লিডার করে বলছি যে মাথা থেকে পেজ থেকে স্টেট 11 থেকে আমরা বলছেন ফান্ড ফ্লো টিটিএসসি 672 ছিল আর আরো আমি লোকাল পলিস অল ইনফ্রাস্ট্রাকচার 100 আমরা বলছি জাগত একটা বেশি টাকা দিয়েছে এই মিনিটটা আপনি দেখেন 186 কোটি আগরতলা শহর টোটাল প্ল্যানিং আরবান ব্লক আরবান বডি আর এডিসি গভর্নমেন্ট ফান্ড ফ্লো লাগে সুতরাং আগরতলা বেশি টাকা দিয়ে দিতে দরকার নতুন মনে হবে আগরতলা বেশি টাকা দিতে দরকার এই জন্য আমি বারবারই বলছি আপনার কিন্তু এই জায়গাটাতে অনেকেই তারাও বলতে করবেন এই কথাটা অনেক ফান্ড ফ্লো অন্যরা তাই আপনি আমার টিচার না রঞ্জিত বলতে করেছেন রঞ্জিত আপনাকে বলছি মানে ইউ আর দ্য লিডার ঠিক আছে অপোজিশন তো আপনার মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয় সুশান্তবাবু নমস্কার সুশান্তবাবু প্লিজ টাইম একদম লেখা রাত্রে 10টা বাজে সবাই লিস্ট মিস করে আমি প্রথমে এই জনমুখী বাজেটের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই সুদূর প্রসারী এবং উন্নয়ন বিষয়ে এই বাজেট এই রাজ্যকে শ্রেষ্ঠ রাজ্যে উন্নীত হতে সাহায্য করবে স্বাস্থ্য শিক্ষা পর্যটন কৃষি সহ সর্বক্ষেত্রে এই বাজেটের জনকল্যাণমূলী বিভিন্ন প্রকল্প আগামী ত্রিপুরাকে এক বিকশিত ত্রিপুরার উন্নতি করতে পথে দেখাবে। তবে এই বাজেট নিয়ে বিস্তৃত আলোচনা করার পূর্বে আমি একটা কথা বলতে আমার সৌভাগ্য গণতন্ত্রের এই বিজয়স্থানে আমি আসার সুযোগ পেয়েছি। রাজনীতিতে প্রত্যক্ষভাবে জড়িত হওয়ার আগে এই বিধানসভার বক্তৃতা আমাকে অনুপ্রাণিত করত আর এই বক্তব্য বিজয়স্থান উপস্থিত থেকে আজ দেশের জন্য আমার প্রাণের রাজ্য এবং সর্বোপরি আমার প্রাণের জন্মস্থান বিশালগড়ের জন্য কিছু করার জন্য সুযোগ পেয়েছি। তার জন্য আমি আমার দল এবং আমার বিশালগড় বিদ্যালয়ের অন্তঃস্থলকে কৃতজ্ঞতা জানাই। প্রথম দিন যখন এই বিধানসভায় প্রবেশ করি এই রাজ্যের প্রতিরোধের রাজনীতির নিজে নিজেকে শান্তি করতে পেরে মনোনয়ন বোধ করছিলাম, কিন্তু গত শনিবার এই পবিত্র বিধানসভায় যা হলো তার লজ্জা এবং মাথা গেল হয়ে গিয়েছে। আমার মতো যুবকেরা যারা এই পবিত্র বিধানসভায় এসে দেশ ও রাজ্যের সমাজের জন্য কিছু করার স্বপ্ন দেখেন তাদের জন্য শুক্রবারের ঘটনা বেদনায় লজ্জাস বিধানসভায় দাঁড়িয়ে একজন অভিজ্ঞ বিধায়কের এই ধরনের অপশব্দ প্রয়োগ আমাদের মতো যুবকদের এই বিধানসভা নিয়ে রাজ্যের যুব সমাজের কাছে ভুল বার্তা বলে। তাই আমি এই বিধানসভায় মাননীয় সদস্য অধীনের মন্তব্য নিন্দা জানাই এবং তারই সাথে এই রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান রাখতে চাই এই ধরনের মানসিকতাকে আপনারা বর্জন করুন। মানুষের মুখের সত্যতার চিন্তাধারার প্রতিফলন লাগতো, তাই পবিত্র বিধানসভায় অধিকার মাননীয় সদস্যের বক্তব্য তার মানসিকতাকে গ্রহণ করে। এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে এই বছর 1756 কোটি টাকা খরচের প্রস্তাব রাখা হয়েছে। তারই সাথে রাজ্যের বর্তমান সরকারের সুদূর প্রসারী উন্নয়নমূলক এই বাজেটে রাজ্যের স্বাস্থ্য বিভাগে এক অভূতপূর্ব সিদ্ধান্তকে আমি গুরুত্ব জানাই। রাজ্য সরকারের নতুন সার্বজনীন স্বাস্থ্য বিভাগ যোজনা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2020 এই সরকারের রাজ্যের জনগণের প্রতি সঠিক পথের চিন্তাধারার ঘটনাকে প্রকাশ করে যুগান্ত করে এই সিদ্ধান্তকে আমাদের রাজ্যের গরিব মধ্যবিত্ত সহ প্রায় 4,75,000 পরিবার সরাসরি উপকৃত হবে।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারতের পাশাপাশি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী জনগণ যোজনায় রাজ্যের সাধারণ জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা ভোগ করতে পারবে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজ্যের সরকারি কর্মচারীরাও এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবে। আমাদের রাজ্যের সরকারি বেসরকারি সহ 133টির পাশাপাশি এই দেশের প্রায় 26,000 হাসপাতাল এই চিকিৎসার সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। আমরা জানি উন্নত চিকিৎসার জন্য আমাদের রাজ্যের সাধারণ মানুষকে আগে বহিরাজ্যে ছুটতে হতো, আর এই চিকিৎসা খরচের জন্য কারো সারা জীবনের জমানো পুঁজি তো কারো জায়গা জমি বিক্রি করতে হতো। বিগত 5 বছর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির ফলে বহিরাজ্যের ব্যাপারের সংখ্যাটা অনেকটাই কমেছে। আর বর্তমানে রাজ্য সরকারের এই প্রকল্প রাজ্যের সাধারণ মানুষকে অন্তত চিকিৎসা খরচের সর্বশান্ত হওয়া এবং কঠিন চিন্তা থেকে মুক্তি দেবে। তাই এই জনমুখী অত্যন্ত উপযোগী প্রকল্পের জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ দিতে চাই রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এই রাজ্যের নার্স বা সেবিকা হিসেবে নিযুক্ত স্বাস্থ্যকর্মীকে যোগ্য সম্মান দিয়ে দেওয়ার জন্য। এতদিন যাবৎ স্টাফ নার্স হিসেবে পরিচিত পাওয়া আমাদের সেবিকাদের বর্তমান রাজ্য সরকার নার্সিং অফিসার পদবিতে পরিচিত দিয়ে তাদের যোগ্য সম্মান দিয়েছে। তার জন্য আমি আবারও রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। রাজ্যের যুব সমাজের কাছে আজ একটি কঠিন জেলের নেশা। এই নেশার অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করতে রাজ্য সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। আমি অত্যন্ত আনন্দিত এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বাজেটও পদক্ষেপ গৃহীত হয়েছে। রাজ্যের 8টি জেলার 50টি শয্যা বিশিষ্ট 8টি নেশামুক্ত কেন্দ্র গড়ে তোলার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। রাজ্যের যুব সমাজের কথা মাথায় রেখে রাজ্য সরকারের বাজেট দিবসকে আমি স্বাগত জানাই। তার সাথে রাজ্যের পর্যটন শিল্পের উন্নয়নে পূর্বতন এবং বর্তমান বিজেপি সরকার অভূতপূর্ব কাজ করছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা দেশের গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের পর্যটন শিল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি করার সিদ্ধান্তকে আমি একজন বিধায়কের পাশাপাশি একজন রাজ্যবাসী হিসাবে সাধুবাদ জানাই। আমি আশা ব্যক্ত করি রাজ্য পর্যটন দপ্তর এই সিদ্ধান্ত রাজ্যের পর্যটন শিল্পের অভূতপূর্ব উন্নয়ন হবে এবং বহিরাজ্যের বহির্দেশের পর্যটকরা আমাদের রাজ্যে আকৃষ্ট হবে। ইতিমধ্যে গত বছর রাজ্যের পর্যটন আগমন বৃদ্ধি পেয়ে 2,84,000 গিয়ে দাঁড়িয়েছে, যার মধ্যে 35,000-এর বেশি বিদেশি পর্যটক। এই ক্ষেত্রে অবশ্যই বর্তমান রাজ্য সরকারের ভূমিকা প্রশংসার দাবি রাখে। আমার বিধানসভা কেন্দ্রে বিশালগড়ে অবস্থিত রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র সিপাহীজলা অভয়ারণ্য তথা মেঘনাথিকা জাতীয় উদ্যান উন্নয়নে রাজ্য সরকার পর্যটন দপ্তর প্রভূত ভূমিকা পালন করেছে। সিপাহীজলার বেশ কয়েকটি লঘাট স্থাপনের পাশাপাশি এই পর্যটন কেন্দ্রে অবস্থিত রাজ্যের একমাত্র চিড়িয়াখানার উন্নয়ন পর্যটন দপ্তর ভূমিকা গ্রহণ করেছে। আমি তার জন্য একজন বিশালগড়বাসী হিসাবে রাজ্য সরকারকে এবং পর্যটন দপ্তরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একজন যুবক, তাই এই রাজ্যের আপামর যুব সমাজ নিয়ে আমার আবেগ চিন্তা ভাবনা সর্বাধিক স্থান পায়। আর বর্তমানে রাজ্য সরকার রাজ্যের যুবকদের আত্মনির্ভর করে তোলা যে উদ্যোগ গ্রহণ করেছে সে উদ্যোগে আমি ভূয়সী প্রশংসা করি। তার সাথে আমি অবশ্যই যোগ করতে চাইব, কিছুদিন পূর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কর্তৃক রাজ্য সরকারের সরকারি চাকরিতে আবেদন ক্ষেত্রে পিআরটিসি বাস্তবায়ন করে সরকারি চাকরিতে রাজ্যের যুবকদের প্রাধান্য দেওয়ায় আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। সবশেষ বলতে চাইব, জীবনের প্রথম অভিজ্ঞতা একজন বিধায়ক হিসেবে এই পবিত্র বিধানসভায় এই বাজেট অধিবেশনে উপস্থিত থেকে নিজেকে গর্বিত মনে করছি। তার পাশাপাশি বর্তমান রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, অর্থমন্ত্রী সঞ্চয় কান্তি সিংহরাজ, মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বলিষ্ঠ ভূমিকায় গৃহীত এই জনকল্যাণমুখী উন্নয়নমুখী বাজেটকে আমি স্বাগত জানাই। এই বাজেটের জন্য আবারও রাজ্যের মন্ত্রিসভার সকল সদস্যদের আমি অন্তঃস্থ ধন্যবাদ জানাই। নমস্কার। মাননীয় সদস্য শ্রী নির্মল ঠাকুর। মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7ই জুলাই আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী আমাদের এই পবিত্র বিধানসভায় 2023-2024 অর্থ বছরের যে বাজেট পেশ করেছেন, আমি মনে করি এই বাজেট দিশাহীন বাজেট। এই বাজেট এই রাজ্যের বেকার, শিক্ষক, কর্মচারী, শ্রমিক,
সহ সর্বোপরি বিভিন্ন অংশের মানুষ তাদের মধ্যে কোনো আশা সঞ্চার করতে পারেনি। বিশেষত আমি যদি বেকারদের প্রশ্নে বলি, এই বিধানসভাতে বিভিন্ন সংস্থায় কথা বলছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিরাট পরিমাণ শূন্য পদ রয়েছে, কিন্তু এইগুলি পূরণ করার প্রশ্নে আমরা এই সরকারের কোন সদিচ্ছা বা এই বাজেটের মধ্যেও সেইভাবে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি যদি আমরা উল্লেখ করি, এই 2018 সাল থেকে এখন পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের সংখ্যা অনেকটা কমে গেছে। এই সময়ে কিছু নিয়োগ হয়েছে, মূলত বলা যায় সেটার মাধ্যমে শিক্ষক নিয়োগ একটা বড় সংখ্যা, কিন্তু এই ক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা দেখলাম যে দেখা বিগত সময়ে সেখানে তাদের নিয়োগের একটা দীর্ঘ সময় আন্দোলন করতে হবে। বর্তমান সময়ে দেওয়া দিচ্ছে, এটা নিয়ে চলছে আন্দোলন। এবং সবচেয়ে বড় যে সমস্যাটা তৈরি হচ্ছে এই সময় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলির মধ্যে, সেটা হচ্ছে শিক্ষকের ক্ষেত্রে সমস্যা, শিক্ষক সংকট। এবং এই সময়ের মধ্যে তারপরে আমরা লক্ষ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সেখানে আন্দোলনে নামছেন, বিভিন্ন জায়গায় রাস্তায় বসছেন, দাবি জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব, যত বেশি সম্ভব সেখানে শিক্ষকদের নিয়োগ করা যায়, শূন্যপদগুলি পূরণ করা, তার জন্য সেখানে সরকার অধিকার গ্রহণ করবে। আমরা প্রায় একটা কথা শুনে থাকি, এবার বাজেট আলোচনায় শুনছিলাম আমাদের ট্রেজারি ব্যাংকের বেশ কয়েকজন সদস্য বলছিলেন যে ঋণের প্রশ্নে গত 25 বছর প্রচুর পরিমাণে ঋণ রেখে গেছেন পূর্বতন সরকার। এটা ঠিক যে কোনো সরকারকে ঋণ নিতে হবে, আমাদের যে ব্যবস্থা তার মধ্যে দাঁড়িয়ে সেটা ঋণ করতে হবে, কিন্তু যেভাবে ঘটনাটা উঠে আসছে যেন মনে হচ্ছে এই সময়ের মধ্যে আর কোনো ঋণ নেওয়া। 2018 সালের আগে 70 বছরে যারা ঋণ ছিল, আমরা দেখলাম এই গত 5.5 বছরের মধ্যে সেই ঋণ সেটাকেও ছাপিয়ে ফলে ঋণের যেটা বাড়ছে আমাদের এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যদি বিভিন্ন দপ্তরগুলির অবস্থা সেখানে দেখি, একদিকে যেমন ঋণ বাড়ছে, দেনা বাড়ছে, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারছে। প্রথমত আমি বলবো বিদ্যুৎ দপ্তর সম্পর্কে। বিদ্যুৎ দপ্তরের পরিষেবা সেটা ঘটনা যে গোটা রাজ্যের মানুষ এখন স্থিতিবিরক্ত। বিদ্যুৎ দপ্তর দিনের পর দিন তার পরিষেবাটা নিম্নমুখী, মানুষের চাহিদা প্রত্যাশা যতটুকু সেই সেটা পূরণ করতে পারছে। আমরা দেখি ভিতর এলাকাগুলির মধ্যে একটু প্রত্যন্ত এলাকা, দিনের পর দিন যায় সেখানে বিদ্যুৎ থাকছে। বিদ্যুৎ যাওয়ার পরে যখন সেখানে ডিপার্টমেন্টে কল করা হয়, তারা সেখানে বলছেন আমাদের স্টাফ কম, আমরা পাঠাতে পারছি না, অর্থাৎ ম্যান শুধুমাত্র বিদ্যুৎ দপ্তরের না, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ম্যান পাওয়ারের সংখ্যা, বিদ্যুৎ দপ্তর এই সময়ের মধ্যে সবচেয়ে একটা বাজে পরিষেবার মধ্যে চলে যাচ্ছে। এই জায়গায় তাকে সেই দপ্তর সম্পর্কে আরো বেশি সেখানে নজর দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। কৃষি এবং কৃষক কল্যাণ একটি গুরুত্বপূর্ণ দপ্তর রাজ্য সরকার। 2018 সালে বিজেপি আইপিএফটি সরকার আসার পরে সেখানে বলা হয়েছিল যে এই রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করা হবে 2022 সালে, অর্থাৎ তাদের তার মধ্যে যে তাদের আয় বাড়ে। এবং এই সময়ের মধ্যে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি তার ফুল পেটানো হচ্ছে সেটা হচ্ছে এই সরকার আসার পরে সেখানে এফসিআই মাধ্যমে ধান ক্রয় করার বিষয়টা শুরু হয়েছে। অবশ্যই আমরা অভিনন্দন জানাই, এটা প্রথম উদ্যোগ। এটা পূর্বতন সরকারের সময় শুরু হয়েছে, উদ্যোগটা নেওয়া হয়েছে, কিন্তু প্রসেসিংটা করা যায়। আপনারা ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য পেয়েছেন, ভালোভাবে আপনারা করতে পেরেছেন, অবশ্যই প্রশংসার দাবি আছে। কিন্তু এই ক্ষেত্রে মনে রাখা দরকার যে আমাদের রাজ্যের কৃষকদের একটা বড় অংশ এখনো এই এফসিআই এর ধান সংগ্রহের একটা প্রক্রিয়া তার বাইরে রয়েছে। আমাদের এই বিধানসভার মধ্যে বিভিন্ন সময় যে তথ্যগুলি আমরা দেখেছি
হচ্ছে 2022 সাল পর্যন্ত বিভিন্ন প্রশ্নগুলি আমি সেখানে দেখে যে বিষয়গুলি আমার নজরে এসেছে। সর্বশেষ আমি যেটা দেখেছি 22 মার্চ 2022 সাল আমাদের এই বিধানসভায় একটা প্রশ্নের উত্তরে সেখানে বলা হয়েছিল যে আমাদের কাছে ধান চাষির সংখ্যা কত। সেখানে দেখলাম সংখ্যাটা হচ্ছে 3,69,377। এবং ওই অর্থ বছর কতজন চাষি সেখানে তাদের ধান চাষ সেখানে গিয়ে ডিক্লেয়ার করেছেন যে উপকৃত ধান চাষের সংখ্যা কত। সেখানে দেখা গেল সেই সংখ্যাটা হচ্ছে 12,541। অর্থাৎ শতাংশের হিসাবে আমরা বলতে পারি উপকৃত কৃষকের সংখ্যাটা মারাত্মক খুব বেশি না, 3.39। সেইভাবে যদি আমরা লক্ষ্য করি উৎপাদিত ধান আমাদের যে বিভিন্ন সময় যে তথ্যগুলি দেখেছি এখানে 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত আমি বলতে পারি সাধারণত 12 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি ধান উৎপাদন হয়। কখনো কিছুটা বেশি, কখনো অল্প কিছুটা কম, ধরুন 12 লক্ষ মেট্রিক টনের কাছাকাছি সেখানে ধান উৎপাদন। 21 অর্থ বছরের যে তথ্য পেয়েছি সেখানে দেখা গেল আমাদের রাজ্যে ওই বছর ধান ক্রয় করা হয়েছে সরকার কর্তৃক সর্বশেষ যে হিসাব সেটা হচ্ছে 19,817 মেট্রিক। অর্থাৎ শতাংশ হিসাবে যদি দেখি সেটা ব্যাগ থেকে 2%। তাই আমি অনুরোধ করব যে সরকার কর্তৃক ধান ক্রয় করার যে কাজটি আরো ব্যাপকভাবে করার উদ্যোগ নিতে হবে। এই কথা আমি বলবো সফলতার সাথে সাথে ধান ক্রয়ের ব্যবস্থা করা দরকার এবং আমাদের রাজ্যের এডিসি এলাকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধান ক্রয়ের কেন্দ্র সেখানে আরো নতুন করে ক্লাব এই কয়েকটা কেন্দ্র রয়েছে তার মধ্যে সেখানে আরো অনেকগুলি যদি করা যায় সেইভাবে তাহলে কৃষকরা উপকৃত হবে এবং সর্বোপরি কৃষকদের সেখানে ধানের সহায়ক বাড়াবে। আমি আপনার মাধ্যমে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যিনি মাননীয় মন্ত্রী রয়েছেন ওনার নজরে বিষয়টি রাখলাম। পাশাপাশি আমি বলতে চাই আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীদের ডিএর প্রসঙ্গে এখানে সম্মানীয় সদস্যদের মধ্যে বেশ কয়েকজন আলোচনা করেছে। আমরা দেখেছি অতীতে আমাদের রাজ্যে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার যেমন প্রতি বছর 2 বার সেখানে কর্মচারীদের ডিএ প্রদান করে থাকেন, আমাদের রাজ্যে এটা গত 40-45 বছর যাবত এটা ধারাবাহিকভাবে চলছে। বছরে 2 বার সেখানে শিক্ষক কর্মচারীদের ডিএ দেওয়া, কিন্তু 2018 সালের পর থেকে সেটা হচ্ছে একসঙ্গে এখন আপনারা 12% দিয়ে দিয়েছে। অতীতে একটাই তো বেশি দেওয়া হয়, কিন্তু এটা বড় বিষয় না। কিন্তু আমি যে কথাটা বলতে চাইছি যে পুরানো যে পদ্ধতি আমাদের রাজ্যে গিয়েছে যে প্রতি বছর অন্তত পক্ষে 2 বার সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরাও যেন দিয়ে পাওয়ার সুযোগ পান, তার জন্য সরকারকে সেখানে ভাবনা চিন্তা করা দরকার। এই সময়ের মধ্যে একটা বিরাট পরিমাণ বকেয়া তাদের দিয়ে সেটাকেও মিটিয়ে দেওয়ার প্রশ্নে সেখানে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করছি। পাশাপাশি ভাবে আমি বলব শিক্ষক কর্মচারীদের স্যাংশন আমাদের মাননীয় বিরোধী দলের আলোচনার সময় আমরা দেখছি আমাদের দেশের বেশ কিছু রাজ্য সেই পুরানো পেনশন পদ্ধতিতে ফিরে যাচ্ছে। আমাদের রাজ্য সরকারকেও বিষয়টা নিয়ে ভাবুন। পাশাপাশি গাইডলাইন আমি বলবো যে পুরানো যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিতে ফিরে যাওয়া দরকার। সেখানে নতুন পদ্ধতিতে বলা হচ্ছে 50 বছরের বেশি হয়ে গেলে শিক্ষক কর্মচারীরা গাইডলাইনের সুযোগ পাবেন না, অন্যভাবে কিছু বেনিফিট পাবেন তাদের পরিবার, কিন্তু চাকরির সুযোগটা পাবেন না। আসলে তারা দেখার ঘটনা তাদের অসুস্থতা হয়, মৃত্যু হয় একটু বয়স হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলবো বিষয়টাকে আবার পুনর্বিবেচনা করার জন্য পুরানো পদ্ধতিটা আবার চালু করা যায় কিনা বিষয়টা দেখা। পাশাপাশি ভাবে 2022 সালের বাজেটে সেখানে একটা বিষয় উল্লেখ করা হয়েছিল শিক্ষক কর্মচারীদের পক্ষে ত্রিপুরা গভর্নমেন্ট হেলথ স্কিম নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এবং 22-23 বাজেটে সেখানে 20 কোটি টাকা ব্যয় করাতে সংস্থানও রাখা হয়েছে।
আমি জানতে চাইবো আপনার মাধ্যমে এই প্রকল্পটি কি অবস্থায় আছে বা কতটুকু চালু হলো কি বিষয় মাননীয় সদস্য আমি বলছিলাম স্যার পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে ভিলেজ কমিটি সম্পর্কে। ভিলেজ কমিটি একটি গণতান্ত্রিক ব্যবস্থা, কিন্তু আমাদের কাছে একটা দীর্ঘ সময় হয়ে গেল যে ভিলেজ কমিটি করে নির্বাচন করছে কি তার অবস্থা জানে। এই বিষয় নিয়ে বারে বারে যখন আলোচনা হয় সেই হচ্ছে আমরা তার কোনো সঠিক উত্তর এই না বাড়িতে নেই না, কিন্তু একটা জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমি প্রশ্ন এনেছিলাম, কিন্তু আমার প্রশ্নটা নিজেরাও এই বিষয়টা আমি জানতে চেয়ে বলা হয়েছে এটা রাজ্য সরকারের বিষয় না, একটা নির্বাচন ইত্যাদি বিষয়। কিন্তু আমি করতে গিয়ে দেখলাম না যে 27 নভেম্বর 2018 সাল এই বিধানসভা এই ভিলেজ কমিটি সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে। ফেডারেলের অধ্যক্ষ মাননীয় রঞ্জিত দাস মহোদয় সেই প্রশ্নটা এনেছিলেন। তখন ভিলেজ কমিটি নির্বাচনের প্রশ্ন ছিল না, কিন্তু শূন্য পদের নির্বাচনের প্রশ্ন। তখন উত্তর দেওয়া হয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনের তারিখ এখনো ঘোষণা করা হয়নি, রাজ্যের নির্বাচন কমিশনকে অনুরোধ করা হচ্ছে যে এটা করা উত্তরটা দেওয়া হয়েছে, কিন্তু আবার দেখলাম কি দেওয়াও করা। এবং পাশাপাশি আমি তার সবশেষে যে কথাটা বলতে চাই যে আমাদের এই বাজেটে আলোচনার যে সময় মাত্র 4 দিন হওয়ার ফলে স্বাভাবিকভাবে আপনি তারা কিছু বুঝতে পারবেন। এখানে ফেডারেল বলুন আর বিরোধী বেঞ্চের বলুন, আমরা যারা এখানে বসে আছি মনের ইচ্ছার বিরুদ্ধেই বসে আছি, ওনার শরীর খায় এত দীর্ঘ সময় নিয়ে আসবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন, আমরা সবাই শুনবো, এরা যারা সদস্য হবে। তাই আমি আবারও বলবো যে বিধানসভার অধিবেশন যদি সম্ভব হয় আপনি ভাবুন প্রয়োজন আরেকদিন বৃদ্ধি করুন। আমি আমার আলোচনা সবশেষে আবারও এই বাজেটের বিরোধিতা করে আমার আলোচনা শেষ করছি। মাননীয় সদস্য শ্রীমতী স্বপ্না মজুমদার মহোদয়া। ধন্যবাদ জানাই আমাকে এই পবিত্র বিধানসভা আলোচনা করার জন্য সুযোগ দেওয়ার জন্য। তো গত 7 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের অর্থমন্ত্রীর যে বাজেট পেশ করেছেন আমি তার পূর্ণভাবে সমর্থন করি। এই কারণে এই বাজেট জনকল্যাণমুখী বাজেট, এই বাজেট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে বাজেট। এই বাজেট আমাদের এসসি এসটি ওবিসি আমাদের মহিলাদের ছাত্রছাত্রীদের এবং আমাদের শ্রমজীবী চাকরিজীবী সবার পক্ষের বাজেট। তো আমি গতদিন দেখেছি আমাদের একজন আমার থেকে অনেক সিনিয়র, আমি এবং ওনাকে শ্রদ্ধা করি, উনি বলেছেন আমাদের এই সরকার নাকি কৃষকদের সম্বন্ধে ভাবেন না এবং আমাদের ত্রিপুরাতে নাকি পর্যাপ্ত পরিমাণে সার ওষুধ থাকে না। তো আমি বলতে চাই আমাদের রাজনগর বিধানসভা এখানে আমি যখন ছোট ছিলাম আমি দেখতাম বিগত সরকারের সময় আমাদের এগ্রিকালচার স্টোরে যখন সার ওষুধ আসতেন তখন সেখানে তাও মারি দিয়ে ডিলারদের সতর্ক করে দেওয়া হতো টোকেন করা কাউকে সার ওষুধ যেন না দেওয়া হয়। আমি কৃষকের মেয়ে, আমার বাবার দিক থেকে 22 সম্পত্তি ছিল। আমার বাবা যখন প্রধানের বাড়িতে বা মেম্বারের বাড়িতে টোকনের জন্য যেতেন তখন আমরা দেখতাম মেম্বার সাহেব পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতেন, উনি দাঁত ব্রাশ করতেন অথবা বিড়ি টানতেন এবং ওনার দিকে বলে যেতেন মজুমদার সাহেব যদি আসে বলবে মেম্বার সাহেব বাড়িতে নেই। 2 দিন আমার বাবা চলে আসতেন, পরে আমার বাবা লজ্জাবোধ করে সেখান থেকে সার ওষুধ আনতেন না, তো ওরা শুধু বাজার থেকে সার ওষুধ নিয়ে আসতেন। এখন আমি দেখেছি আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কোনো টাকা লাগে না, বিনা বেতনে নির্ভয়ে মানুষ এগ্রিকালচার অফিসার দিয়ে সন্ধ্যা পর্যন্ত সার নিয়ে আসে এবং সেখানে কোনো দরমা নির্বিশেষে সবাই সার নিয়ে আসে। আর একটা ওনারা সবসময় নীতি করেন শ্রমজীবীর পক্ষে, কৃষকদের পক্ষে, কৃষকের বন্ধু। ওনারা কৃষকদের কি করতে জানলেন সন্ধ্যের মৌসুমে ওনারা ওনাদের যে বিশেষ তরুণী তারা হিসাবে 2-3 জন নেতা বিশিষ্ট লোক সামনে থাকতেন এবং কয়েকজন শ্রমিককে পেছনে ভরসা দিয়ে তাদেরকেও সেদিন সাহস দেখিয়ে দাঁড়িয়ে গিয়ে মানুষের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে তাদের বিশেষ তরুণী চাঁদার কেটে 3 বছর টাকা করে দান নিয়ে আসছে। সেটা ছিল তাদের কৃষক বন্ধু দরদি তাদের। আর এটা করতেন তারা আমাদের
আপনারা আমাদের পাড়াতে আমাদের বড় বাজারগুলোতে কীর্তন হয়, মহাপ্রভু কীর্তন, রাম ঠাকুরের কীর্তন। ওই সময় ওনারা আসলে কীর্তনের প্রেসিডেন্ট সেক্রেটারি, যখন ওনাদেরকে নিয়ে একটা মিটিং করা হতো, মহাপ্রভুর চাঁদা কালেকশনে যাবে বা রাম ঠাকুরের চাঁদা কালেকশনে যাবে, ওনারা ওখানে মত পোষণ করতেন যে 2 দিন পরে যাও। মানে সেখান থেকে ফিরে এসে ওনারা মিট করতে ওনাদের বিশেষ করে চাঁদাটা যেন আগে কালেকশন করা হয়, না হলে ওনারা বাড়িতে গিয়ে তারা চাঁদা কম পাবে, ধানের চাঁদা কমে যায়। এটা করে ওনারা সেখান থেকে ধান নিয়ে আসতেন, এইগুলো তারা কিভাবে বলবে। আর যদি আমাদের যে সিরিয়াল আমাদের আমি গুরুজন বলবো ওনাকে যে এনাদের বিধায়ক সাহেব কথা বলেছিলেন আমাদের খাদ্য দপ্তরের কথা, আমাদের রেশনিং এর কথা। আমি দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন আমরা রেশন শপে চাল, কেরোসিন তেল এবং নুন পেতাম, তারপর দেখেছি আটা এবং চিনি করা হয়েছে, চা সস্তা থেকে সব ব্যবস্থা করা হয়েছে, বাকি আপনি শুধু আদাটা। তো আমি আশা করি আগামী দিনে আদা যে হলুদের মতো আদাকে গুঁড়ো করে আমাদের রেশনে দেওয়ার ব্যবস্থা করা হবে। আদার প্রয়োজন বেশি আমাদের, সেজন্য আমি বলি আদাটাও হবে। আর ওনারা আমার দাদা, আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি ছোট থেকে ওনার নাম শুনেছি। উনি বলেছেন বিদ্যাজ্যোতি স্কুল, ওনাদের দেওয়া ইংলিশ মিডিয়ামের সায়েন্সের পাইনি বিদ্যাজ্যোতি স্কুল করেছে। তো আমি ওনাকে বলতে চাই আমার রাজনগর বিধানসভায় গত 25 বছরে 2টি ইংলিশ মিডিয়াম স্কুল ছিল, একটা ছিল বর্ষাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, আরেকটা ছিল রাজনগর কলেজ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বিগত 5 বছর আরো 2টি ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছেন, উনি হয়তো জানেন না। একটা হলো রাজনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, অন্যটা হলো একই হাই স্কুল। হয়তো পুরানো স্কুল হিসাবে রাজনগর দ্বাদশ শ্রেণী কলোনি এবং বর্ষাপুর বিদ্যালয়কে বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন। উনি পাচ্ছেন উনাদের দেওয়া স্কুলকে বিদ্যাজ্যোতি ঘোষণা করেছেন, আমাদের এখানে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নেই। উনি যদি দেখেন শিক্ষা দপ্তর থেকে যদি খোঁজ নিয়ে দেখেন আমাদের দক্ষিণ সীমান্তে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর কয়টা ইংলিশ মিডিয়াম স্কুল দিয়েছে, বিদ্যাজ্যোতির কথা বাদে দিলাম, কয়টা ইংলিশ মিডিয়াম স্কুল দিয়ে উনি শিক্ষা দপ্তর থেকে জেনে নেবেন। এবং আমি আরো পাশাপাশি বলতে চাই আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের সরকার আসার পর আমি যখন এসএসসি কমিটিতে যাই তখন আমি দেখি আমাদের 6 থেকে 14 বছরের অনেক ছেলে মেয়ে স্কুল ছুটছিল। আমরা এসএসসি কমিটি এবং বিদ্যালয়ের শিক্ষকের সহযোগিতা, আমাদের গ্রামবাসীর সহযোগিতা আমরা এই 6 থেকে 14 বছরের ছেলে মেয়েদেরকে ইংলিশ স্কুল যুক্ত করছি এবং সেখান থেকে এবার আমার বিধানসভা থেকে 5-7 জন ছেলে মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করছে, যারা ছিল স্কুল। সেখানে কি আমাদের উন্নতি হয়নি? আর আমাদের বিদ্যালয়গুলিতে আমরা যে চেয়ারের পাস করছি, পাস বানিয়ে দেখিয়েছে আমাদের শিক্ষা দপ্তর, সেখানে আমাদের ছেলেমেয়েরা শিক্ষা অনেক জাগ্রত হয়েছে। আর আমি যখন এসএসসিতে ছিলাম তখন দেখি আমাদের ক্লাস 6-7 পড়া ছেলেমেয়েরা কোনটা স্বরচিহ্ন, কোনটা স্বর্ণ, কোনটা ব্যঞ্জন জানে না এবং আক্ষরিকভাবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার চেনে না। আমাদের বিগত শিক্ষামন্ত্রীর সহযোগিতা আমরা সেখানে সাধনা প্রেরণা ভাগ করেছি। সাধনা প্রেরণার মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা স্বরচিহ্ন, ব্যঞ্জনবর্ণ এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার সেগুলো শিখিয়ে দেখিয়েছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষকেরও মানসিকতা আগের থেকে অনেক বেড়েছে। ওনারা ভাবতে আগে যেন একটা শিক্ষকদের যে অর্থাৎ কথা ছিল সেটা যেন একটা পার্টিও ছিল। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে দেখানোর জন্য যেতাম, সেখানে তারা পার্টি আলোচনা করতেন। তো আমি বলি ওই সময়ে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক থাকা সত্ত্বেও আমাদের ছেলে মেয়েরা কেন সরচিহ্ন চিনতেন না, ব্যঞ্জন বর্ণ চিনতেন না। আমাদের সরকার আসার পর কেন সাধনা প্রেরণা ভাগ করতে হয়েছে, ছেলে মেয়েদের কেন হয়েছে? স্বল্প শিক্ষকতার কারণেও যারা অঙ্কে কম জানে তাদেরকে আমরা সাধনা ভাগ করেছে এবং যারা অক্ষরে চিনেন না তাদেরকে আমরা প্রেরণা নিয়েছে, সেই শিক্ষাটুকু আমাদের সরকার দিয়েছে। তো স্কুল ছাত্রছাত্রীদেরকে আমরা এনে শিক্ষার ব্যবস্থা করেছি। আমার এখানে একটা জনজাতি এরিয়া, সেখানে আমি আমার শিক্ষক মহোদয়ের সহযোগিতা এবং আমরা সকলে মিলেমিশে আমরা সেখানে একটা জনজাতি হোস্টেল করার জন্য আবেদন করেছি। আমি দেখেছি গত কয়েকদিন আগে সেখানে শিক্ষা দপ্তর গিয়ে আমিনা বলেছে সেখানে জনজাতিদের জন্য একটা হোস্টেল হবে। আমাদের উদ্দেশ্য হয়েছে যে স্কুলের যেহেতু একবেলা খাওয়া দিয়ে তখন আমাদের জনজাতির অনেকে এই খাওয়াটা, আমি কাউকে ছোট করার জন্য নয়, আমাদের মুন্ডা এই আমার এলাকাতে দেখি
দুবেলা তাদেরকে হোস্টেলে রেখে দুবেলা খাইয়ে যদি রাখা হয় তাহলে শিক্ষার প্রতি তাদের আগ্রহ হবে। সেই জন্য আমরা হোস্টেল খোলার আবেদন করেছি এবং হোস্টেল খোলার আমরা অনুমোদনও পেয়ে গেছি। কিছুদিনের মধ্যে হয়তো আমাদের এই হোস্টেল চালু হওয়া, আমাদের হোস্টেলের কাজ শুরু হবে। তো আমি বলি আমাদের সরকার আসার পর শিক্ষার মান উন্নয়ন হয়েছে, কোথাও অবনতি হয়নি। যদি আমরা দেখি সর্বোপরি আমাদের এই সরকার জনকল্যাণমুখী কাজ করেছে এবং বিগত দিনেও জনমুখী কল্যাণ কাজ করবে, এটা আমরা আশাবাদী। আর আমার অভিজ্ঞতার নিরিখে বলছি, আমরা যখন পবিত্র বিধানসভা আসার আগে অনেকে ভাবি এই বিধানসভা থেকে আমরা কিছু নিয়ে যাব, আমরা ত্রিপুরা রাজ্যের গঠন করব, ত্রিপুরা রাজ্যকে ভাঙাতে না, আমরা ঘোরাতে বিশ্বাসী, আমরা ভাঙাতে বিশ্বাসী না। কিন্তু যখন পবিত্র বিধানসভায় আসি, বিগত 7 তারিখ থেকে আজ পর্যন্ত দেখি শুধু ত্রিপুরাকে ভাঙার ব্যবস্থা, ভাঙার ঘোরার কথা নিয়ে। তো আমি অনুরোধ রাখবো, আমরা ত্রিপুরাবাসী, আমরা জাতি উপজাতি ভাই বোন, আমরা ত্রিপুরা মায়ের সন্তান, ত্রিপুরা মায়ের আশীর্বাদে আমাদের ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যিত। তো আমরা এই ত্রিপুরাকে না ভেঙে আমরা যদি আমাদের কোথায় কি করলে আমাদের ত্রিপুরার উন্নতি হবে এবং আমাদের ত্রিপুরাকে আমরা যাতে ভারতবর্ষের নয় পৃথিবীর মাঝে করে নিতে পারি, সেটা G20 মাধ্যমে আমাদের ত্রিপুরাকে যেভাবে সকালে আগামী দিনে যাতে আমাদের ত্রিপুরাকে আরো সবাই জানে শুনে, সেই নিয়ে আমি বলবো আমরা সকালে একত্রিত হয়ে আমরা ত্রিপুরাকে সাজাবো, আমরা ত্রিপুরাকে ভাঙবো না, আমরা ত্রিপুরা মায়ের আশীর্বাদে আমরা এখানে মিলেমিশে সবাই বাস করবো। এই আশা আকাঙ্ক্ষা থেকে আমি আমার ক্ষুদ্র আলোচনা করতে এখানে শেষ করলাম। সবাইকে নমস্কার। মাননীয় সদস্য শ্রী পাল দাস মহোদয়। Honorable Speaker, sir, thank you so much for giving me this opportunity. Today, here if I speak in English, our friendly bench members might entitle us as a another English balloon bullet. But my Bengali is weak, so for everyone easier communication, I will speak in English. There is a chatter in this house since last few days that this budget is prepared in a mannered way. But I don't know how much this budget will fulfill the aspiration of the people of Tripura, especially people who come from the 6th schedule area, PDC area. In this budget, the first thing that caught in my eye is the ICA. Here we have many of friends in our gallery who stayed with us till the last session. Actually, for them this budget has not bought anything. This budget did not mention anything for them. We proudly say they are the 4th pillar of the nation. But in this budget, there should have been a residential quarters for them. I proudly thank our former ICL minister, Sri Sushanta Chaudhary, which has never been done before. There are many news channels which has been enlisted newly, and many senior journalists, and as well as junior journalists also, they have been accredited. I am very thankful for this. But follow me people of Tripura, we are sports enthusiasts. We love sports so much. But this budget doesn't include any institute
right assistant professors for sports institute or sports college. We have one physical institute college in Panisar. I think there is no in health. There are many schemes, many users for health. But you see, where I come from the district, which is known as the aspirational district in the state. So, health should be focused in more backward areas. In my village, there is a hospital, Matsara PhD. There is no enough staff quarters. You imagine a lady staff nurse coming to duty, her night duty, which starts from 8 p.m. to morning 8 a.m. Without quarters, how hard their life would be. This kind of construction project and quarters should also be included in health. This is what I believe. I think this budget will also be scrutinized again for all these backlogs which should be done, which have to be done. When we talk about tribal welfare, I am very happy that this budget has shown the figure which the Board of World Bank has given. The World Bank has approved around $175 million US, which is approx of 1,435 crores for the welfare of tribals. But does it really go to the tribal areas? Does the fund really go to the tribal areas? How soon? How much do department expertise to send a fund to tribal areas? This is what I think. This is what everyone thinks who comes from the indigenous community. When CPADC sends a budget, financial budget of around 1,100 crores or 1,200 crores, ADC is provided with how much? 2%? Earlier it was more than. I appreciate the budget has been improved and increased. Now it's 2.7%. But the budget is not sufficient. We all know this is what the chatter has been in the whole state. The budget is not enough for the tribal welfare, for the indigenous people of Tripura. This is what the government, the present government, should rectify things. In this budget, we talk about GSDP, artificial intelligence, science city, satellite town development, logistical hub, transport, international investors coming to stay. All these proposals we see in the budget. But all the members in the House, you must agree that urban areas are more developed and faster is developed quicker more than the rural areas. I will admit this treatment as a stepmotherly treatment. You see, I challenge here the members who say that we are doing. Yes, I agree. This government is new. The pandemic, the COVID has spoiled 1.5 years. But besides, the government should be more focused. When people are talking about science city, logistical hub, DNA, our people, my constituency, there are more than 10, 15 villages, they have not seen electricity. 70 families and 50 families will get solar light.
and the other 20 will not get. This is the ground reality. When we talk about the electric, there are many new schemes or companies, agencies in power department coming, which is introduced in this bill also. Let me tell one example of the bill, of the agencies like TPTL, NTPC, TREGA, PEPCO. You go to the department, you go to the electric department. My people have submitted tons of applications. They sir, we don't have electric in our village. What I say? I say let's go together and talk. When we talk to the department, the PEPCO will say, sir, আমাদের তো ফান্ড দেওয়া হয়েছে না। তাই আমরা the electric pole we cannot install unless and until we get fund. We cannot install the pole or the road connectivity is bad. That is why our car cannot go, our company doesn't reach there. Some villages are established in 1913, before the independence, 1940, 1945. You see, the roads are muddy roads, not even brick soil. So how can you say, Sabka Saath, Sabka Vikas? I believe the members of the house, the leader of the house, will look into the areas of TTADC more than discriminating us. This is what I believe. We talk about the Panchayat budget, about the paperless office, transparency. No office is transparency. You go to office, Panchayat secretary will say, action plan is not printed. You ask the scheme, Panchayat secretary will never send the scheme to the people, the public. Why? Because they are scared, they will need to work more. The block officers, sub-divisional officers, even the district officers, they rarely visit offices in the ground, in the Panchayat. And they think that once I will visit this year and the office will run in autopilot. But wrong, the office doesn't work like that. You see, every year, the block and the Panchayat office have lakhs and lakhs of unspent money. Why? Last time I done a meeting in my block, Moduarki block. I asked the block development officer, why is the budget not spent in the last financial year? Then one of the Panchayat secretaries said, sir, block has not given us budget estimate, so we are not able to work. Then whom are we to blame? The last financial year money we cannot spend, and next year we will have another new scheme. So people will get legitimate scheme, and the money will go to waste again. And you see in our village, in the rural areas, there is no road, no water. You have to admit that. You have to agree that. We talk about Jal Jeevan Mission. All the schemes, all the tap lines, household tap connectivity which we said, that is all connected in urban areas. You come to my constituency, are you enough? In my constituency, people still drink water from stream water. And luckily, if some villages get deep tube wells or water systems, they cannot drink the water because of iron. Because in the Jal Jeevan Mission, they did not include the purification, so that the iron can be prevented and the water can be drinkable. This is the truth. And sir, the new proposal of mission
Mukhyamantri Tribal Development Mission. That is for tribal, but very unfortunately it is only proposed for 30 crores. With 30 crores, what can you expect development? Which you have included here: education, health, road, nutrition, sanitation, drinking water. With only 30 crores, the skill development itself is proposed for 50 crores. And when it comes to tribal welfare or the tribal development scheme, it's only 30 crores. Yes, I know it's addition, but the skill development should not be, the skill development proposed budget should not be greater than tribal welfare scheme. Yes, I understand, I appreciate that, it's for all. But we would really appreciate more if the skill development budget is lower than the tribal welfare budget. Manasa Solution. Please. Yes, sir. Thank you, Doctor. Yes, I'm concluding. Thank you. So, I will say any member here who is satisfied with the budget of the tribal welfare of the or the NC area budget, then I must say God bless you provide. To keep the democracy healthy, or if you follow the mantra Sabka Saath Sabka Vikas, then please rectify this budget again. I will consider this budget as a systematic discriminated budget, and this is the reason maybe we are asking for permanent solution, that is separate state. We don't want to have any debate or any misunderstanding or anything with any of the members here. We need the right, we are asking for a right. I think this is what our constitution also says. Thank you. Come back. মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয়। লাগিয়ে দাও। মাননীয় অধ্যক্ষ মহোদয়, অসংখ্য ধন্যবাদ আমাকে বলার জন্য। গত 7 তারিখে মাননীয় অর্থমন্ত্রী এখানে যে বাজেট পেশ করেছেন, সেই বাজেটে উনি 177টি পয়েন্টে উনি ওনার বক্তব্য রাখতে চেষ্টা করেছেন, প্রস্তাব করেছেন এবং বুঝার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়নি। প্রাঞ্জল ভাষায় উনি প্রকাশ করেছেন, আমি সবটাই করেছি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা বাজেটকে সমর্থন করার জন্য যে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে থাকা দরকার, এখানে কিন্তু এই বাজেট বিষয়গুলো অস্পষ্ট কিংবা অপূর্ণতা রয়েছে। এই জন্য আমি এই বাজেটকে বাস্তবমুখী কিংবা জনমুখী বাজেট হিসাবে মানতে পারছি না। আমি এই জন্য বাজেটে যে ত্রুটিগুলো আছে, যেগুলো পরিবর্তন করা দরকার গুরুত্ব সহকারে, তার সম্পর্কে একটু আলোচনা করছি। বিশেষ করে আমি যে নির্বাচনী ক্ষেত্র থেকে জড়িয়ে রয়েছি, বিশ্বমুখ বিধানসভা কেন্দ্র, আমি শুধু আমার বিধানসভা কেন্দ্রে কিছু বাস্তব পরিস্থিতি নিয়ে আলোচনা করব। সঙ্গে সঙ্গে স্বাভাবিক কিছু ঘটনাও আমার আসছে, যেগুলো গুরুত্ব দেওয়ার দরকার। গত 5 বছরে এখানে প্রেসিডেন্সিয়াল মাননীয় সদস্য যারা, তারা অনেকে দাবি করেছেন যে তাদের বিধানসভার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। কিন্তু আমি আমার বিধানসভার ক্ষেত্র বিশ্বমুখে আমি ঘুরেছি। বিধানসভা চলাকালীন যখন নির্বাচন হচ্ছে, তারপর যে একবার গেছি, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিছু বাধা এসেছে, তাও আমি বলব। সেখানে আমি দেখেছি এই বিধানসভার ক্ষেত্রে স্কুল বলুন, স্কুল আছে, এলিমেন্টারি স্কুল আছে, স্কুল আছে, কিন্তু তার যে
5 বছরের যে সংস্কার প্রয়োজন এই সংস্কারটা এগুলো হয়নি। রাস্তাঘাট, গ্রামীণ রাস্তাঘাট প্রচুর আছে গ্রামে, সেই প্রধানমন্ত্রী সড়ক যোজনায় কানেক্টিং রোড আছে, কিন্তু সেই রোডগুলো গত 5 বছরে এই যে নষ্ট হচ্ছে তার যে সংস্কার প্রয়োজন কিছুই করা হচ্ছে। এখানে যে কথাগুলি বলা হচ্ছে কৃষি ক্ষেত্রে লিফট ইরিগেশন কিংবা বিভিন্ন ছড়া নদীতে বাদ দিয়ে যে জলের ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করা, আমি দেখেছি যে আমার নির্বাচনী ক্ষেত্রে প্রায় প্রতিটি ছড়াতে বাদ আছে, কিন্তু বাদ থাকলে কি হবে, এই 5 বছরে সে বাদগুলোর কোনো সংস্কার নেই, যার জন্য জল সেচের সেখানে সুবিধা কৃষকরা পাচ্ছে। বিদ্যালয়গুলিতে গেছি আমি নিজের শিক্ষাগত যোগ্যতা, স্বাভাবিকভাবে বিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ বেশি। আমি দেখেছি প্রত্যেকটি হাই স্কুলের প্রত্যেকটি হাই স্কুলে সিনিয়র ভিত্তিক জুনিয়র ভিত্তিক যা কিছু স্কুল দেখি না কেন সব স্কুলে শিক্ষকের একটা ঘাটতি রয়েছে, বিষয় শিক্ষকের ঘাটতি রয়েছে, প্রধান শিক্ষক নেই। এই পরিস্থিতি স্কুলগুলি চলছে। এই বিরাটগুলোর ক্ষেত্রে কিন্তু লেখাপড়া সবচেয়ে ভালো। এবার তো এদিকে দ্বাদশ পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা দেখা গেছে যে 3 জন স্ট্যান্ড করেছে। অত্যন্ত লেখাপড়া ভালো একটি বিরাটগুলোর ক্ষেত্র, কিন্তু সেখানে স্কুলগুলো যদি আজকে এই অবস্থা, দুটো বিদ্যার্থী স্কুল আছে, একটা মতায় হায়ার সেকেন্ডারি আর একটা ঋষিমুখ হায়ার সেকেন্ডারি, দেখা গেছে যে বিদ্যার্থী স্কুলগুলিতে সংস্কারের অভাব আছে, বিল্ডিং এর আরো প্রয়োজন আছে। পুরনো যা বিল্ডিং ছিল তার মধ্যে স্কুল চলছে, বিষয় শিক্ষকের অভাব আছে। স্বাভাবিকভাবে বিদ্যার্থী যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আমি সেই উদ্দেশ্যকে সমালোচনা করছি না, কিন্তু সেই উদ্দেশ্যকে সফল করতে হলে যে শিক্ষকের দরকার সেই শিক্ষক কিন্তু সেখানে দেওয়া হচ্ছে। এখানে বিভিন্ন হাসপাতালগুলো আছে, আমার নির্বাচনী ক্ষেত্রের মধ্যে অনেকগুলো হাসপাতাল আছে, প্রায় 6 থেকে 7টি আছে। সে হাসপাতালগুলো তরুণদের ভর্তি, ঋষিমুখ হাসপাতাল, নলুয়া হাসপাতাল, মতাই হাসপাতাল, সেই আমাদের রামছড়া সেখানে একটা হাসপাতাল, রতনপুরে হাসপাতাল, মরিপুরে হাসপাতাল। এই হাসপাতালগুলোতে কিন্তু প্রয়োজনীয় ডাক্তার নেই। ঋষিমুখ এত প্রাচীন হাসপাতাল, 1952 সালের যে হাসপাতাল, বিনোদিয়া মহকুমা হাসপাতাল যখন প্রতিষ্ঠিত তখন কিন্তু ঋষিমুখ হাসপাতাল প্রতিষ্ঠিত। সে প্রাচীন হাসপাতাল থেকে আমি কিছুদিন আগে খুব কষ্টে সে হাসপাতালটা পরিদর্শন করেছি। 2 জন মাত্র সেখানে ডাক্তার আছে, 2 জন মাত্র নার্স আছে। সে অবস্থা চলছে। সেই হাসপাতালের যে সমস্ত রোগীরা আছেন সেই রোগীর পক্ষগুলি অন্ধকারাচ্ছন্ন, নানা সমস্যা সেখানে ভুগছে। স্বাভাবিকভাবে মতায় হাসপাতাল একই অবস্থা, নলু হাসপাতাল একই অবস্থা, আর একটা হাসপাতাল শেষ হয়েছে ত্রিপুরা বাজার, সেখানে সে কাজ শেষ হয়ে গেছে। 17 সাল থেকে সে কাজ শুরু হয়েছিল, সে কাজটা কমপ্লিট হয়েছে, কিন্তু হ্যান্ডওভার হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে। আমি প্রশ্ন করেছিলাম, সেখানকার সিওকে আমি দেখা করেছি, আমি সেখানে বলেছি যে একটা হাসপাতালের কাজ শেষ হলো, সমস্ত পরিকাঠামো সেখানে আসে, হাসপাতালটা যেটা শুরু হচ্ছে। হাসপাতালের যে পরিবর্তন দরকার, আজকে হাসপাতাল সম্পর্কে অনেক কথা স্বাস্থ্য বিভাগ সম্পর্কে এখানে অনেক তথ্য দেওয়া হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী স্বাস্থ্য সম্পর্কে অনেক কথা বলেছেন, স্বাস্থ্য বিমার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু স্বাস্থ্যটা যেখানে যে হাসপাতালগুলি আমার সরকারি ব্যবস্থায় আছে, সে হাসপাতালগুলিকে যদি আমি শক্তিশালী না করি, সে হাসপাতালগুলিতে যদি সাধারণ মানুষ সেবা না পায়, তাহলে করে বেসরকারি উদ্যোগ, বেসরকারি ব্যবস্থা আসতে করে মানুষ থাকতে পারবে না। উনি বলেছিলেন যে রেফার কমেছে, যেখানে হাসপাতালে কিছু পাওয়া যাচ্ছে না, ডাক্তার নেই, একজন ডাক্তার 2 জন ডাক্তার কি করে? স্বাভাবিকভাবে আমি দাবি করছি যে আমার রাজ্যের যে হাসপাতালগুলো আছে, সরকারি ব্যবস্থায় যে হাসপাতালগুলো আছে, তাকে আরো শক্তিশালী করা হবে। কারণ এগুলো হলো মৌলিক দিক, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ এবং কর্মসংস্থান, এই বিষয়গুলিতে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিক্ষা নিয়ে আগে আবার বলছি, শিক্ষা এমন একটা বিষয়, এখানে কিন্তু ব্যয় ব্যবস্থা বেশি আসা দরকার। মাধ্যমিক শিক্ষায় 9% কমেছে, এলিমেন্টারি শিক্ষায় 7% কমেছে। স্বাভাবিকভাবে শিক্ষাটা গুরুত্বহীন হচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে শিক্ষাটা গুরুত্বহীন হচ্ছে। স্বাভাবিকভাবে শিক্ষা এমন একটা বিষয়, স্পর্শকাতর বিষয়, রাষ্ট্রের অধীনে, সেটা রাজ্যের সরকারের অধীনে রাখা দরকার।
শক্তিশালী করার দরকার আছে। বেসরকারি বিদ্যালয় আসবে, কলেজ আসবে, ইউনিভার্সিটি আসবে, কিন্তু আমার সরকারি প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করে না। আমি আবেদন করবো যে সরকারি ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য অধিক শিক্ষক নিয়োগের প্রয়োজন আছে। এখানে অনেক কথা হয়েছে, আমার দলের পক্ষ থেকে তার আগে তারা বলেছেন, অনেক কথা বলেছে, আমি তার সঙ্গে সম্মতি মিলাচ্ছি। অতি সচেতন শিক্ষক নিয়োগ প্রয়োজন। গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার, প্রাইমারি টিচার অভাব রয়েছে, সেগুলি পূরণ করা দরকার। স্বাস্থ্য বিভাগে ডাক্তার, নার্স 17 সালের পর থেকে একজন নার্স নিয়োগ হয়নি। তো কিভাবে চলবে? 17 সালের পর থেকে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য কর্মীর অভাব আছে, নার্সের অভাব আছে। 17 সালের পর থেকে যদি একজন নার্স যদি নিয়োগ না হয়, তাহলে প্রত্যেকে দেবে সরকারি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাকে কিভাবে শক্তিশালী হবে? আমি আবেদন করব যে সরকারি ব্যবস্থা এগুলিকে শক্তিশালী করার জন্য অতি সত্তর সেই স্বাস্থ্য কর্মী, নার্স, ডাক্তার ইত্যাদি নিয়োগের ব্যবস্থা করা। কর্মসংস্থান সম্পর্কে আমি বলবো, অনেক ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউগুলো দ্রুত যাতে তার কর্মের সন্ধান করা যায়। বেকার যুবকরা খুঁজছে, পাস করে যার যতটা করা যায় সরকারি ব্যবস্থায় সবার কর্মসংস্থান হবে তা নয়, যতটা করা যায় বিভিন্ন দপ্তরে ঘাটতি হচ্ছে। সুতরাং সেই কর্মসংস্থানের জন্য ইন্টারভিউ নিয়ে তার তাড়াতাড়ি তার কর্মসংস্থানে সুযোগ তৈরি করা। বিভিন্ন শিক্ষক কর্মচারী, আমি নিজে শিক্ষক ছিলাম, সরকারি শিক্ষক ছিলাম, স্বাভাবিকভাবে এখানে আমার একটু সংবেদনশীলতা আছে। শিক্ষক কর্মচারীদের একটু ক্ষুব্ধ, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না। এই বাজেটটা দেখার পরে কোন শিক্ষকগুলোতে খুশি হতে পারছি না, কারণ তাদের যে বকেয়া দিয়েটা রয়েছে, তাদের যে কিছু সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে প্রতিফলিত হয়। 22% দিয়ে বকেয়া রয়েছে, 42% পাওনার মধ্যে 20% পেয়েছেন, স্বাভাবিকভাবে 22% দিয়ে তারা চাইছেন। জিনিসপত্রের দাম বাড়ছে, আজকে চালের দাম কেজি 50 টাকা হয়ে গেছে, সমস্ত জিনিসের দাম বাড়ছে। তাহলে তার বকেয়া দিয়েটা যদি না দেয় তাহলে সে কখনো যেতে পারবে না। কিন্তু এই বাজেটের মধ্যে তার কোন বিশ্বাস দেখানো হয়। পেনশন ব্যবস্থা বলেছেন, পেনশনে 14%, 10% কন্ট্রিবিউশন নিউ পেনশন পলিসি। এই নিউ পেনশন পলিসি নিয়ে বক্তব্য রয়েছে। নিউ পেনশন পলিসিতে কোন শিক্ষক কর্মচারী খুশি নয়, কোন শিক্ষক কর্মচারী খুশি নয়। কারণ কি, নিউ পেনশন পলিসির অনেক কুফল আছে, তার ট্যাক্স রাইট রয়েছে, বিভিন্ন রাজ্যে তার পুনর্মূল্যায়ন করে পূর্ণ পেনশন ব্যবস্থা চলছে। এখানে এবারকার বাজেটে সেখানে সংখ্যা দেখা হয়েছে যে 14% কন্ট্রিবিউশন, গভর্নমেন্ট কন্ট্রিবিউশন 14% করা হলো। ভালো, 40% 10 থেকে 40% করেছেন দিয়ে সব মাস করে, এটা ভালো। কিন্তু এতে সমস্যার সমাধান হবে না, এতে সমস্যার সমাধান হবে না। শিক্ষক কর্মচারী খুশি হতে পারছেন না। পুরনো পেনশন ব্যবস্থা ফিরে যাওয়া যায় কিনা সেটা মূল্যায়ন করার জন্য আমি আবেদন করছি। আমাদের যে সমস্ত প্রমোশন হচ্ছে, যে প্রমোশনগুলো হচ্ছে বিভিন্ন দপ্তরে আমি প্রশ্ন করেছিলাম, সে প্রশ্নের উত্তর পাইনি। সেখানে অ্যাডভান্স প্রস্তুতিতে যে প্রমোশন হচ্ছে, জটিলতার সৃষ্টি হচ্ছে। আপনারা ভাবতে পারেন অ্যাডভান্স প্রমোশনে খুশি হচ্ছে, অ্যাডভান্স প্রমোশনের প্রথম থেকে খুশি হলো, এখন কিন্তু খুশি হতে পারছেন না। কেন পারছেন না? অ্যাডভান্স প্রমোশনের পরে যারা 3 বছর 2 বছর পরে পেনশন যাচ্ছে, 4 বছর পরে পেনশন যাচ্ছে, সেখানে জটিলতার সৃষ্টি হচ্ছে। সেই জটিলতায় তাকে পুরো সেই দেশ থেকে ফিরে যেতে হচ্ছে, তার প্রমোশন সেখানে সে সরঞ্জাম করতে হচ্ছে। সুতরাং আমি আবেদন করি এই যে অ্যাডভান্স ভিত্তিতে প্রমোশন দেওয়া সেই সিস্টেমটা চালু হলো, যে কোনো কারণে হলো, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, পত্রিকা দেখছিলাম যে টাইম স্কুলে রায় হলে হয়নি, যাই হোক, কিন্তু এর মধ্যে অ্যাডভান্স প্রমোশনটা যাতে এই জটিলতাটা টাইমে সেটা শুরু হয়ে যায় তার কোনো ব্যবস্থা নিতে পারছি না। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর কাছে আবেদন করছি যে অ্যাডভান্স প্রমোশনের ক্ষেত্রে যে জটিলতা, যে পেনশনের ক্ষেত্রে যে জটিলতা, সেটা যাতে দূর করা হয়। বিভিন্ন অংশে যে মানুষরা রয়েছেন তারা কাজ চাইছে, কাজ করতে গেলে মানুষের হাতে অর্থ টিকাও যাবে। গ্রামীণ যে অর্থনীতিটা চাঙ্গা করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন রেগা। রেগাটা কিন্তু দুর্বল হচ্ছে, রেগা দুর্বল হচ্ছে। তার রেগাটা গত 5 বছরের মধ্যে প্রতি বছর কিছু কমছে, কিংবা সমান থাকছে 40, 45 কিংবা 36, 37 জায়গায় হয়ে যাচ্ছে। গ্রামের মানুষের হাতে কিন্তু কাজ করছে,
গ্রামের মানুষের কাছে টাকা পৌঁছানোর জন্য তার এই যে ব্যবস্থাটা রেবা ব্যবস্থাটা গ্রামীণ যে ব্যবস্থাটা সেটা চালু করতে হবে। বিভিন্ন যে সমস্ত পেনশন পায় যারা সামাজিক পেনশন পায়, আমি জানি না এটা খুব ভালো উদ্যোগ করেছেন, কিন্তু পেনশনটা পাচ্ছেন কিনা দেখা যাবে। বাস্তবতা গত 4 মাস সামাজিক পেনশন পাচ্ছেন, আমি জানি না অন্য বিধানসভা দেখতে পাচ্ছেন কিনা। বিনোদনের ক্ষেত্রে আমি বলতে পারি বহু লোক এসে আমাদের জিজ্ঞেস করে পেনশন তো পাচ্ছি না, পেনশন ঢুকছে না। সে গ্রাম থেকে আসে, একটা ব্যাংকে আসে, দেখা থেকে আসে 100 টাকা 400 টাকা চলে যায় গ্রামীণ ব্যাংক, কোপারেটিভ ব্যাংকে। মাননীয় আচ্ছা, ওই যে আপনি ব্যারিস্টারটা বললেন পায় কিনা, এটা কি আপনাকে টাকা সাধারণ মানুষ এইভাবে পারে যারা গ্রামীণ ব্যাংক থেকে রেগুলার পেনশন যাচ্ছে, যাদের পায়নি কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক, খুব সীমিত যারা পায়নি, তাদের আধার কার্ড রেশন কার্ড জমা দেয়নি, যখন সার্ভ হয়েছিল তারপরে তাদেরকে মাইকিং করে টাকা হয়েছিল সেগুলো জমা দেওয়া হয়েছিল। খুব কম সংখ্যক কথা আমি খবর দেব, গ্রামীণ ব্যাংক থেকে অনেক লোক ফিরে যাচ্ছে। ফিরে যাওয়ার কারণ যদি এটাই হয় সেটাকে আমি সেখানে বলবো, কিন্তু সাধারণ মানুষ বলছেন মার্চের পর থেকে তাদের পেনশন দিচ্ছে না। এটা আমি আবেদন করবো মাননীয় মন্ত্রীর কাছে যে এটা যে ভিডিওটা আছে বিলিয়নিয়ার সিডিপিও, রেজিস্ট্রার সিডিপিও অগ্নিগুলোর সঙ্গে আপনি যোগাযোগ করে বললে পরে সেটা তথ্য পাবেন। এই যে যোগাযোগ করতে আমরা আসতে বলবো, আমার বিধানসভার ক্ষেত্রে ন্যাশনাল হাইওয়ে আছে, সেই গোলাঘাট থেকে বিলোনিয়া প্রায় 6 বছর আগে কাজ করে 19 কিলোমিটার রাস্তা, প্রচুর লোক সেখানে আসে, ঘনবসতি রাস্তা, কিন্তু সেই এই যে ন্যাশনাল হাইওয়ে কাজ এই জন্যই আমি মাননীয় সেই সুযোগ থেকে নিয়ে দায়িত্ব তিনি আছেন আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো, এখানে হস্তক্ষেপ করুন, ন্যাশনাল হাইওয়ে থেকে নির্দিষ্ট স্টেশনের মধ্যে শেষ করার ব্যবস্থা করুন। যাই হোক, কথা বলার জন্য যাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষ সময় এটাই আলোচনা করবো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার প্রতি গুরুত্ব দিয়ে যাতে দেখা হয় আপনার থেকে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। For information for the opposition there, Mr. Honorable Member Kondani, when this budget he mentioned skill development budget rupees 50 crore and only in the Mukherjee Child Development Mission budget is 30 crore. It is not correct. In the budget which you have seen, actually skill development budget will be 50 crore for 50 crore for 5 years, and but the child development mission budget for 30 crore for 1 year. That is for 5 years 150 crore. It is. You see in your budget. মাননীয় মন্ত্রী যেটা বলছে, তাহলে আর ইউ গ্যারেন্টি দ্যাট 30 ইয়ার্স পার অ্যানাউন্স করে আরো 5 বছর দেওয়া হবে, এর গ্যারেন্টি আমি বলছি দেখুন 116 রাজ্যের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগকে আরো সম্প্রসারিত করার লক্ষ্যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প নামে একটি প্রকল্প চালু করার ঘোষণা হয়েছে। এই প্রকল্পের রূপায়ণে 50 কোটি টাকা আগামী 5 বছরে খরচ করা হবে, 5 years. Now you see 71 জনজাতি এলাকার সঙ্গে জড়ানোর জন্য মুখ্যমন্ত্রী চাইবেন ডেভেলপমেন্ট মিশন চালু করার ঘোষণা রাখছে। যার মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকা ইলেকট্রিশন বগলারি স্বাস্থ্য রাস্তার পুঁজি স্বাস্থ্যবিধি এবং পানি জলের বিশেষ নজর দেওয়া হবে। উক্ত মিশন বাস্তবের জন্য আমি 23-24 অর্থ বছরের বাজেটে 30 only for 1 year. But there is information. Otherwise, there is no guarantee that this mission will continue in the next 50 years. But if it is 50, then therefore only. It is only for 1 year. No, it is only for 5
50 crores, that is 5 years, 5 years. I understand. And only 30 crores. Our member was telling that. উনি বলছে 30 কোটি বেশি না 50 কোটি 30 কোটি ফর এক বছরের জন্য। আপনি বলছেন 30 কোটি পরে ভাববে কি? এটা তো মেজার করো, এটা তো এক্সপেরিয়েন্স দেখো। এরা আপনি ডিক্লাইন 30 কোটি টাকা ওই জায়গায় ধরা হয়েছে যেখানে 35 কোটি টাকা নতুন স্কিমটা করেছে যে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ এন্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর জন্য 1435 টাকা এটা এডিসিএস করা হবে। এর বাইরে যে যেটা থাকছে যেটা কভার করবে না এটা করতে তার জন্য মানে মুখ্যমন্ত্রী ওইটার মধ্যে 30 কোটি টাকা এই প্রজেক্ট নিতে ফরওয়ার্ড ওইটা মূল ওইটার পরে ওটা সব এডিসিএস কভার করবে সেটা 1 মিলিয়ন টাকা তারপর রেস্ট অফ লাইফ থাকবে শুনতে কি করবে মাননীয় সদস্য শ্রী দীপ্তরঞ্জন দেব কথা বলবেন। মাননীয় স্পিকার স্যার, গত 7 তারিখে 27 জুলাই আমাদের মাননীয় ত্রিপুরার অর্থমন্ত্রী যে বাজেট পাস করেছেন, বাজেট পেশ করেছেন, সেই বাজেট স্পিচ নিয়ে যে আলোচনায় আমি অংশগ্রহণ করছি, আমি যেটা দেখেছি সুন্দর করে দেওয়া হয়েছে বাজেট অ্যাসেম্বলিতে যে একটা ডায়াগ্রাম, 1 টাকা যদি খরচ করা হয় সেই 1 টাকা যে ইনকামটা কোথা থেকে আসবে। তো এইখানে দেখলাম সেন্ট্রালি স্পন্সর স্কিম সহ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ট্যাক্সের যে শেয়ার, ফিনান্স কমিশনের যে গ্রান্ট, সেইগুলো মিলে প্রায় লিটল অ্যাবাউট 70%। স্টেট ওন নন ট্যাক্স রেভিনিউ, দ্যাট ইজ স্টেট গভর্নমেন্ট যেটা নিজস্ব যেটা রিসোর্স, যে সোর্স থেকে স্টেট ওন রেভিনিউ ট্যাক্স, আদার্স মিলে 16.58%। Loan component, market loan and other borrowing 9.93, net public account থেকে 2.77। এই হলো 1 টাকা কোথা থেকে আসে ইনকাম হিসেবে। তো এখানে যদি আমরা দেখি আমাদের রাজ্যের যে নিজস্ব যে ইনকাম, এই ইনকামটা খুবই meager and we are totally dependent on the central resources. Yet, right from the independence of India and the joining of Tripura being the state with Indian Dominion, তখন থেকে আমরা Tripura was dependent on the central resources, এটা তো আমাদের সবারই জানা আছে। তো এই অবস্থাতে অবশ্যই we have to cut our cloth, cut our cloth according to the resources. এইখানে আমি যেমন এই যে রিসোর্সের যে ড্র করা হয়েছে 1 কোটি কিভাবে আসবে, এবং পার্টিকুলারলি গত বছরের একটা রেফারেন্স দিতে চাই। গত বছরের যে বাজেট এস্টিমেট 26,992.67 কোটি টাকা, এবং পরবর্তী সময়ে দেখা গেল 25,159
এটা হচ্ছে রিভাইজ এস্টিমেট। বাজেট এস্টিমেট মাইনাস রিভাইজ এস্টিমেট যদি বাদ দেই তাহলে দেখা যাবে 1723.56 কোটি টাকা, তার মানে গত বছরে যেটা বাজেট এস্টিমেট ছিল সেই এস্টিমেটে এসে দাঁড়িয়েছে 25,169.11। এই যে 1,723.56 কোটি টাকা, এটার এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না যে কেন এটা কমিয়ে দেওয়া হবে পর্যন্ত। তার মানে এই টাকা যেখানে আমাদের অ্যাসেট ক্রিয়েশনের দরকার, আমাদের টাকা দরকার, কেন এই টাকাটা শেষ পর্যন্ত রিভাইজ এস্টিমেট আর সেটা কমে যাবে। এই কারণে আমি এটাও বলতে চাই এইভাবে বাজেট এস্টিমেট করা হবে। বাজেট এস্টিমেট আমরা আলোচনা করছি 27,652.4। এই বাজেটে দেখা যাবে যে at the end of the last quarter of the financial year আরিফ যখন আসবে সেই আরিফে এই 27,652.4 কোটি টাকা থাকবে কিনা বা পারবে কিনা এটাও জানি। যেহেতু গত বছরে সেই প্ল্যানটা দেখা গেল, এর জন্য পয়েন্ট আউট করলাম। এদিকে যে বাজেট তো সবাই বলে গেছেন, দ্বিতীয়বার বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যদি তুলনা করি তুলনামূলক ভাবে, অবশ্যই এই হাউস স্বীকার করবেন, মেম্বার্স অফ দি হাউস স্বীকার করবেন যে পাহাড়ি অঞ্চল এলাকার যে উন্নয়ন, সমতল অঞ্চলের যে উন্নয়নের তুলনায় অনেক আছে, অনেক কম। এডিসি এলাকাতে প্রায় 1193 কিলোমিটার রাস্তা আছে। এর মধ্যে এডিসি নিজস্ব ম্যাপিং কাজটি করার জন্য প্রায় 124 কিলোমিটার আছে। প্রায় 700 কিলোমিটার ব্রিজ রাস্তা আছে। কিন্তু এডিসির যে বাজেট, বিডব্লিউডিকে যে বাজেট দেওয়া হয় গত বছরে যেটা 4,75,00,000 ছিল, 4,75,00,000 1199 কিলোমিটার রাস্তা কাজ কি করা যায়? এটা কি মন্ত্রণালয়? এবং এডিসি রাস্তা আপনারা যারা আজকে রুলিং এ আছেন, আপনারাও যাচ্ছেন আমি জানি, আপনারা দেখুন কোন রাস্তায় ভালো করে চলছে। এই অবস্থায় আপনারা বলছেন এডিসিকে অনেক টাকা বাড়িয়ে দিয়েছে। কত টাকা বাড়িয়ে দিয়েছে? 8%, 8.8%। এবং যদি ইভেন স্টেট গভর্নমেন্টের যে বাজেট এই হাউসে প্লেস করা হয়েছে 2018 সালে আপনারা বেস ইয়ার হিসেবে নিয়ে নিয়েছেন এবং বলছেন যে ওই সময়ে 15,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের বাজেট কত? 27,654। পাঁচ দিয়ে যদি দেখেন এবং হিসাব যদি করেন যে 8.8%, 9.7% এই রেটেই কিন্তু চলে আসছে। ওই যে বেস 15,000 ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? ওই বেসকে নির্ভর করে কিন্তু এই আজকে যদি আপনি 5 বছর 6 বছর যদি ক্যালকুলেশন করেন, it will be 27,654 or it should be more in fact. So যে বেসে যে ডবল ইনিং সরকার হিসেবে আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থের সংখ্যান আরো যে হওয়া উচিত ছিল, সেই যেভাবে আমরা অ্যাসপাইরেশনাল বা আমরা অ্যাসপাইরেন্ট পিপল অফ দ্য স্টেট, কিন্তু সেইভাবে কিন্তু হয় না।
যেহেতু আমি কিছুদিনের প্রায় 2 বছরের জন্য ছিলাম, এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে কিছু বলতে চাই, যেহেতু এই বাচ্চাদের এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ এডুকেশন ছাড়া কোন সোসাইটি ক্যানট মার্চ ফরওয়ার্ড। এডিসিতে 1633টা স্কুল আছে, প্রাইমারি স্কুল, এর মধ্যে 104টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে, 55,000 by this time it will be more, it will be less, 55,000 students আছে। কোন কোন স্কুলে 100 জন আছে, কোন কোন স্কুলে 30 জন, কোন কোন স্কুলে 60 জন, 75 জন, এটার সংখ্যা কমই 13 জন, 14 জন, 16 জন এইভাবে আছে। আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমি এডুকেশন দপ্তর দেখতাম কি করা যায়, নীতি আয়োগে আমি নিতে গেলাম, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে গেলাম, আমার আইডিয়াটা শেয়ার করলাম উইথ প্রজেক্ট প্রপোজাল। যে এডিসির 1633টা স্কুলকে 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি কনভার্ট করা যায়, সেইখানে এই স্কুলে টিচাররা যদি তাদেরকে কোয়ার্টারের ব্যবস্থা করা হয়, থাকার ব্যবস্থা করা হয়, তাহলে 275টা স্কুল হলেই হবে। এবং এই যে শিক্ষকের যে অসচলতা, শর্টেজ অফ টিচার, এডিসিতে প্রায় 5,000-এর মতো যে এখন শিক্ষক আছেন, এই শিক্ষকদেরকে ওই প্রস্তাবিত 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি তাদেরকে পোস্টিং দেওয়া হয়, তাহলে আমার মতো করে কোনো পোস্টের প্রয়োজন হয় না। কিন্তু এইটা করতে গেলে অবশ্যই রাজ্য সরকারের সহায়তা প্রয়োজন, কারণ এই প্রজেক্ট প্রপোজালগুলি রাজ্য সরকারের মাধ্যমে আইদার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অর যদি নির্ধারণকে যেতে হবে। যদি এটা যদি না করা হয়, তাহলে কিন্তু জনজাতি এলাকায়, আদিবাসী এলাকায় যে দর্শকদের সংখ্যা এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এইটা করে চলতে থাকবে। এবং জনজাতি এলাকার মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে যে কোথায় যায়, সকালে করে স্কুলে গেছে কিনা এগুলি খবর রাখে না। সবচেয়ে ভালো হয়, আমিও বোর্ডিং হাউসের স্কুলে পড়ে এই জায়গাতে এসেছি, মাত্র 275টা রেসিডেন্সিয়াল স্কুল, এবং এই পাড়াতে রেসিডেন্সিয়াল স্কুল হবে, ওই পাড়ার ছেলে মেয়েরা তারা ব্যাস করা হতে পারে। আমি প্রপোজ এই বাজেটে না হলেও রাজ্য সরকার যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে, কারণ এটা যদি হয় সবচেয়ে ভালো হবে। Thirdly, implementation of customary law. এনসি থেকে কাস্টমারি লগুলি তৈরি করে রাজ্য সরকারের কাছে এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে। এখন বলবেন, যেহেতু এখানে আমাদের সিপিআইএমের সদস্য, মাননীয় সদস্যরাও আছেন, বিগত সরকারগুলিতে যখন এডিসি থেকে বিল পাঠানো হয়, সেইটাকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়, এবং according to 20BD, para 20BD of the Schedule to the Constitution of India, এখানে লেখা আছে এডিসি থেকে যে বিলগুলি পাঠানো হবে সেটা গভর্নরের কাছে যাবে, কারণ লেখা আছে গভর্নর ইন কনসালটেশন উইথ দি কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাট সেন্ট্রাল লেভেল, হু উইল কনসাল্ট, ইট ইজ দি গভর্নর who will
রিসার্চ তাইলে এটা এই গভর্নমেন্টের কাছে আসবে কেন আমি এই কথাটা বলছি যখন বলা হয় মাননীয় রাজ্যপাল লকে যখন বলা হয় যে আপনার কাছে এতটা বিল পেন্ডিং আছে উনি বলতেছেন আমার কাছে তো কোনো বিল নেই কিন্তু বিলগুলি তখন প্রাইভেট ওয়েবসাইট ডিপার্টমেন্টে এসে সেগুলি পড়ে থাকে আমরা একটা কথা বলতে চাই এই কাস্টমারি ল কডিফিকেশন করে করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি আমি যাচ্ছি এটা ভেরি রিলেভেন্ট স্যার এইভাবে কিন্তু অনেক দিন আমাদেরকে ইয়ে করা আছে এছাড়া কিন্তু আমরা করতে পারছি না একটু সময় দিন এটা আমার সদস্য একটু সময় বলতে আর আমি মাইকে বলে ওকে এই কারণে বলছি কাস্টমারি ল in Khatihev District Council without qualification, I repeat, without qualification, ওদের ডিস্ট্রিক্ট জাজ খাতিহের ডিস্ট্রিক্ট জাজ আছেন ওরাই এটা ওদের কোর্টে শুনানি হচ্ছে কেউ যদি কেস করে এবং কোর্টের ডিসিশন ছাড়া ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্ট ছাড়া হাইকোর্টে যেতে পারে না এই ধরনের একটা ব্যবস্থা চলছে কিন্তু আমাদের এখানে আমরা কোডিফিকেশনের কথা বলছি আমরা কোডিফিকেশন ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে কোডিফিকেশন করে পাঠানো হয়েছে এটা যেন পাস করা হোক থার্ডলি কি বলবো রোমান স্ক্রিপ্টে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করে এডিসি থেকে 2000 সালে যে বিলটা পাঠানো হয়েছিল এখনো প্রাইভেট ওয়েবসাইট ডিপার্টমেন্টে পৌঁছছে 23 বছর চলছে কিভাবে হয় একটা বিল গণতান্ত্রিক ভাবে নির্বাচিত কাউন্সিলের সদস্যরা যে বিলটা পাস করে পাঠানো হয়েছিল 2000 সালে সেই বিল এখন প্রাইভেট ওয়েবসাইট এবং রাজ্যপালের অফিসে আমরা যখন গেলাম আমি এসে বললাম প্রাইভেট ওয়েবসাইটে পাঠানো হোক এবং ডিপার্টমেন্টে পাঠানো হোক অফিস অফ ত্রিপুরা and also to the office of the His Excellency Governor of Tripura. Now I come quickly to my another bill is sorry. Actually Police Act has to pass with it. This actually Police Law pass করে এখন রাজ্য সরকার এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে কেন রিক্রুটমেন্টের জন্য এখন রাজ্য সরকার বলতে পারে যে এক ছাত্রে রুল ছাত্রে কি রিক্রুটমেন্ট করা যাবে আইন কি বলে আমি যতটুকু বুঝি তাই বলছি সেটা হচ্ছে যদি যদি পাস করা হয় যখন পাস হয় সেই একটা ফিনান্সিয়াল প্রভিশন অর্থাৎ হেলথ ডিপার্টমেন্টের যে প্রভিশন আছে ফিনান্সিয়াল প্রভিশন আছে ধরে নিলে সেই অ্যাসুরেন্স আছে বলে একটা পাস করা হয়েছিল এখন যদি রাজ্য সরকার বলে যে না এডিটেড পুলিশ অ্যাক্টের অনুযায়ী পুলিশ রিক্রুটমেন্ট হবে না এটা কিন্তু হওয়ার কথা না হওয়ার ঠিক না সুতরাং পুলিশ রিক্রুটমেন্ট রুল যেটা প্লেস করা হয়েছে রাজ্য সরকার এবং গভর্নরের কাছে সেটা সত্য অনুমোদন দিয়ে এবার পাঠানো এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টের গভর্নমেন্ট অফ ত্রিপুরা পিডব্লিউডি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড HLCS এই তিনটা দুইটা গভর্নমেন্ট এবং একটা এজেন্সি নিয়ে একটা এগ্রিমেন্ট আছে ত্রিপুরা গভর্নমেন্ট বিশেষ জন্য ত্রিপুরাতে রুল অ্যান্ড রেগুলেশন কাজ করা বিশেষভাবে রুল পাঠান দিয়েছে একবার আমার সাথে পশ্চিমপুরা থেকে যে কমলপুর পশ্চিমা হয়ে যে কমলপুর রাস্তা গেছে সেটা SSCL এর হাতে যখন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম বলছে যে SSCL আমাদের কন্ট্রোলে না ওইখানে রাস্তা খারাপ হলেও আমরা কিছু বলতে পারবো না
আমি বুঝতে পারি না কি ধরনের এগ্রিমেন্ট এটা, যে ত্রিপুরা গভর্নমেন্ট ওদেরকে যে কাজ করাবেন কিন্তু এসএসডিএস ত্রিপুরা গভর্নমেন্টের কথা শুনবেন না, ত্রিপুরা গভর্নমেন্টের অফিসারদের কথা শুনবেন না, এটা কি করে হয়? Just two more points. এই এসএসডিএল আবার it is very important স্যার, এই এসএসডিএল জওহরনগরের যে ডিএম অফিস আছে, জওহরনগর ডিএম অফিস হয়ে এদিকে একটা রাস্তা গন্ডাছড়া রোডের সঙ্গে সংযোগ হয়েছে, ব্রিজটা শেষ হয়েছে, এখনো ফিনিশিং হয়নি, বোর্ডটা সাইড অ্যাপ্রোচ কোনো কিছু করা হয়নি। ওই যে ব্রিজের উপর মানুষের যেতে পারছে না, বিশেষভাবে বয়স্ক লোকরা অনেক খাতের মতো তৈরি হয়ে আছে। এটা অনেক দিন ধরে চলছে। এইগুলি কেন দেখা হয়? লাস্ট কি আমপাতা পিএইচি প্রাইমারি হেলথ সেন্টার, এইখানে আমপাতা পিএইচি, যেখানে আমপাতা পিএইচি প্রায় 62,000 পপুলেশনকে কাভার করে, দুজনের মধ্যে মাত্র ডাক্তার এবং তারা প্রত্যন্ত অঞ্চল সহ ম্যালেরিয়ার জন্য যে কোনোর জন্য তারা দৌড়ায়। এইখানে 2জন ডাক্তার আছেন, আরো 1জন ডক্টরের দরকার। তো সবাই আমাকে এলাকার জনপ্রতিনিধি হিসেবে চাপিয়ে যাচ্ছেন আরো 1জন ডক্টর যেন যে কোনো প্রকারে কিনা বলে অনুরোধ করে হোক, যে কোনো ভাবে হোক এখানে যেন ইয়ে করা হয়, পোস্টিং দেওয়া হয়। এটা কাইন্ডলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই এবং পরিস্থিতি এটাই করতে চাই, এইভাবে যদি পাহাড়ি অঞ্চল তথা গ্রামীণ অঞ্চলকে বঞ্চিত করে যদি রাখা হয়, যখন আমি বলি গ্রামীণ অঞ্চল, বিশেষভাবে পাহাড়ি অঞ্চল, এই বঞ্চনার মাধ্যমে আমরা এই বঞ্চনা আজকে নয়, শুধু এই বঞ্চনা বললে ভুল হবে, এই সকল ৭৩ বছর ধরে চলছে। তো এটা একদিনে নয়, যার কারণে আমরা দেখেছি যে এইভাবে আমরা আমাদের অস্তিত্বের প্রশ্নে এসে গেছে, সার্বভৌমের প্রশ্ন এসে গেছে, আমরা দেখেছি এইভাবে আর হয় না, যার জন্যই কিন্তু আমরা এইভাবে আমার সংক্ষিপ্ত আবেদন বা তাদের সম্পর্কে অংশগ্রহণ সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী দয়াল সরকার মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, তো বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী, সেখান থেকে আলোচনার সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। তো দেখুন, বাজেট পেশ করেছে, বাজেটের টাকা ঠিক আছে, ভালো কথা, কিন্তু রাজ্যের যে জিনিস বা দেশের যে জিনিসের দ্রব্যমূল্য যে বৃদ্ধি, দিনগুলি বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখুন, বাঁচতে গেলে মানুষের কি দরকার? আগে সুস্থভাবে জীবন জীবিকা দরকার। আমরা দেখছি যে জীবনদায়ী যে ওষুধের বিগত 5 বছরে 2 গুণ 3 গুণ বৃদ্ধি পেয়েছে ওষুধ। আপনারা যারা বিশেষ করে প্রেসারের রোগী, যারা সুগারের রোগী, ডেইলি তাদের ওষুধ নিতে হয়, তারা দেখুন জিজ্ঞেস করে খবর নিয়ে যে ওষুধের দাম দিন দিন কত বৃদ্ধি পাচ্ছে, কি করে মানুষ ওষুধ কিনে। প্লাস যে জিনিসের দাম বৃদ্ধি পাবে, বাজেট বৃদ্ধি পাবে, কিন্তু বাজেটের তুলনায় যদি জিনিসের দাম বৃদ্ধি পায় তারা মানুষ কিভাবে পাচ্ছে। তো দেখুন, 18 পর্যন্ত 2018 পর্যন্ত সিএনজি গ্যাস, যে আমি বলি সিএনজি গ্যাসের উপর নির্ভর আমাদের আছে এখন ভেহিকেল, মানে গাড়িগুলো আছে চলছে, স্লো টু সিএনজি পরিচিত গাড়িগুলো, সিএনজির দাম আমরা 2018 দেখেছি 40 টাকা, সেটা এখন সিএনজির দাম কত? 75 টাকা প্রায়। তো কত গুণ বৃদ্ধি পেয়েছে? তো সেই ক্ষেত্রে বাজেট কত গুণ বৃদ্ধি পেয়েছে আপনারা দেখুন। প্লাস যে এলপিজি সিলিন্ডার আগে কত ছিল? বাজেট যখন আগে যখন গ্যাসের দাম ছিল 400 থেকে 500 টাকা,
তখন রাজ্যের বাজেট কত ছিল আর এখন রাজ্যের বাজেটের সাথে যেটা কতগুণ বৃদ্ধি পেয়েছে, যেটা বৃদ্ধি প্রয়োজনীয় জিনিস। দেখুন এখন আগে মানুষ স্লোগান দিত বিভিন্ন রকমের রাজনৈতিক স্লোগান, তো রাজনৈতিক স্লোগানের সাথে কিছু জিনিস মানুষ স্লোগান শিখে গেছে, বলছে জানি না কিন্তু বলছে, আমি কাউকে টিপ্পনি দেওয়ার জন্য বলছি না, চাল চিনি কেরোসিন দাম বাড়াচ্ছে এরকম মানুষ স্লোগান দিচ্ছে, জানি না কারো উদ্দেশ্য করে দিচ্ছে, কোন সরকারের উদ্দেশ্য করে দিচ্ছে নাকি বিরোধীদের দেখে দিচ্ছে। দেখুন এটা হচ্ছে জিনিসের কাজ। দেখুন বাজেট হচ্ছে বিভিন্ন দপ্তরের জন্য টাকা বরাদ্দ হচ্ছে, কিন্তু বরাদ্দ হওয়ার পরে যে টাকাটা দেবে সঠিকভাবে ব্যয় হওয়া দরকার বা সঠিকভাবে একটা পরিকল্পনা অনুযায়ী কাজ করা দরকার, সেইভাবে হচ্ছে না। যেমন আপনার বিভিন্ন দপ্তরের মধ্যে সাফিসিয়েন্ট স্টাফ নেই, একটা দপ্তর চলতে গেলে স্টাফ দরকার। যেমন আপনাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে স্কুলের স্টাফ শিক্ষক, একটা স্কুলে 2 জন শিক্ষক, ঠিক আছে, এটা নিয়ে শিক্ষা আপনার নীতি ঠিক আছে, ডেভেলপ করবেন রাজ্য সরকার 100 বার, কিন্তু একটা স্কুলে 2 জন শিক্ষক দিয়ে কিন্তু চলে না। 5টা ক্লাস, আমি যখন স্কুলে পড়েছি মর্নিং স্কুলে সবাই পড়েছেন, আপনারা দেখুন যখন স্কুলে পড়েছেন স্কুলে কতজন শিক্ষক ছিল আর এখন কেউ দুজন নিয়ে কথা হতো। আপনারা বলতে পারবেন এখানে অনেক বিদ্যালয়ের রাজশাহীর মন্ত্রী আছেন, আপনারা যে স্কুলে পড়াশোনা করেছেন যখন মর্নিং স্কুলে ছিলেন কয়জন শিক্ষক ছিল? আমি আমল এটা বলছি না, কোন আমল কংগ্রেস আমল বলুন সিপিএম আমল বলুন এটা বলছি না, আপনারা যখন পড়াশোনা করেছেন সেরকম ছিল শিক্ষা ব্যবস্থা। যাই বলবেন বলবেন, আমি বলছি বলতে পারছি, ঠিক আছে। তো হসপিটাল, তো হসপিটালের মধ্যে বিভিন্ন আপনারা বলেছেন অনেকগুলো ইউনিট চালু করেছেন চেক আপের জন্য বা এক্সরে আসলে বিষয়। আমাদের যে মেডিকেল কলেজ, আমি নিজে ব্যক্তিগতভাবে ভুক্তভোগী, যিনি যে হসপিটালে আমার বাবা যখন সুস্থ ছিল, যদিও তিনি প্রয়াস হয়েছিলেন, তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাড়িতে, তো একটা অ্যাক্সিডেন্টের জন্য হোল স্পাইন কোম্পানির জন্য এটা করতে হয়, প্রায় 10 দিন ধরে এই অ্যাক্সিডেন্টই হচ্ছে। কিন্তু সরকার তো ঠিক আছে বাজেট করছে, ট্যাক্সের জন্য টাকা দিচ্ছে, মেডিকেলের জন্য টাকা দিচ্ছে, সব, কিন্তু পরিচালনা কারা করবে, দেখভাল কে করবে? দেখভাল হচ্ছে একটা করানো যায়, করানো যায় এরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় বিভিন্ন হসপিটালে আছে। প্লাস ডক্টর নিয়ে নার্স নিয়ে অনেক দূরে চলেছেন, বলেছেন জানি না সেই গাইডলাইন কি আছে। আমি ছোট থেকে বড় হয়েছি, আমার জায়গায় বাড়ি বামুদিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তো এখানে সবসময় ডক্টর 3 জন থাকতো, 4 জন থাকতো, বিভিন্ন আয়ুর্বেদিক ডক্টর, এলোপ্যাথি হোমিওপ্যাথি ডক্টর ছিল, কিন্তু এখন এগুলো নেই। বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে, জিনিস কমে যাচ্ছে। আপনার বিভিন্ন রাস্তাগুলা বাজেট হচ্ছে ডিডব্লিউডি দপ্তর থেকে, আমাদের বাংলা যে স্কুলিং গুলা, আমি নতুন রাস্তাগুলো বলছি, বড় রাস্তাগুলো ছেড়ে দিলাম, নতুন রাস্তাগুলো বাবুদের সঙ্গে আমি রাস্তা নাম বলে শেষ হবে না, অনেকগুলো রাস্তা আমরা বাবুগুলো নির্মাণ করেছি, লাস্ট 10 বছর করেছিল 18 থেকে 18। সেই রাস্তাগুলো ভালো মানুষ পরিষেবার জন্য এই রাস্তা দিয়ে বিক্রিও যাবে, এমন কংগ্রেসের সবাই রাজনীতির উদ্দেশ্য বলে। তো এই রাস্তাগুলো মেরামত পর্যন্ত করতে হবে, আমাদের আমাদের যা রাস্তা হয়ে গেছে সেগুলো মেরামত পর্যন্ত করতে পারছে না। আমি বিধানসভাতে প্রশ্ন দিয়েছি অনেকগুলো পিডব্লিউডি দপ্তরে, মন্ত্রী জিনিয়ার হয়তো আপনার দৃষ্টিতে পড়েছে, যদি নজর করে বা আমাকে বিধানসভা ক্ষেত্রে অনেকগুলো রাস্তা মেরামতের জন্য আমি প্রশ্ন তুলেছি। কেন সাধারণ বিষয়গুলো প্রশ্ন তুলতে হবে আমাদের, যে রাস্তা মেরামতের জন্য দাবি করতে হবে। আমি পিডব্লিউডি আধিকারিক যে ওনার কাছে গিয়েছিলাম রাস্তা মেরামতের জন্য, উনি বলেছেন যদিও এটা অফিসিয়াল করা হবে, উনি বলেছেন সাফিসিয়েন্ট, আমাদের কাছে টাকা নেই যে রাস্তা মেরামতের জন্য। স্বাভাবিকভাবে সেই টাকা কোথায় খরচা হচ্ছে আমি বুঝতে পারছি না, মেরামত হচ্ছে না বিভিন্ন রকম। প্লাস নতুন রাস্তা আমাদের বাবুদের সরকারকে দিয়ে বলছি, নতুন রাস্তা সেরকম চোখে পড়েনি বিগত 5 বছরে। যদি আপনারা 25 বছরের ইতিহাস জানুন, 25 বছরের কতগুলো ইতিহাস, কত কিলোমিটার রাস্তা যা কত কিলোমিটার করেছে সেটা যদি দেখেন, আমি আমার বাবাকে চোখে পড়েনি। দেখুন আপনাদের টাকা খরচ হচ্ছে সরকারি টাকা, মানুষের ট্যাক্সের টাকা, জনগণের টাকা। বিভিন্ন জায়গাতে
ভবন নির্মাণ হচ্ছে, ভবন নির্মাণ করতে আগ্রহে কমপ্লিট হয়ে গেছে বা 17 কাগজে কমপ্লিট হয়েছে, এরকম বা 19 কমপ্লিট হয়েছে, এরকম অনেক ভবন আছে। আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে এখন তো স্টাফ দিতে হবে, মানুষের পরিষেবা দেওয়ার জন্য কনস্ট্রাকশন করানো হয়েছে। আমার বাড়ি থেকে আমি বাড়ির এরিয়াটা যদি বলতে উদাহরণস্বরূপ দেবেন যে আমার বাড়ির সামনে সেঞ্চুরিয়া, আপনার এখানে একটা আপনার কি করেছে উপস্বাস্থ্য কেন্দ্র একটা বিক্রি করেছে, ভালো টাকা খরচ করেন, উদ্দেশ্য কি তাদের এলাকার মানুষ পরিষেবা পায়। কিন্তু এখন পর্যন্ত বিগত 5 বছর পরে গেল কি এমন প্রবণতা সরকারের যে উদ্যোগ করতে পারবেন বাবুকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যাই হোক আমি রাজ্যকে দেখেছি যে বাবুকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নতুন ভবন ভালো লাগে। তো কাজগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় কেন্দ্রমূলক কাজ হচ্ছে, বিভিন্ন কনস্ট্রাকশন হচ্ছে ভালো, সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই। অবশ্যই বিভিন্ন জায়গাতে দেখছি আমি, কিন্তু গুণমান নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন। ঠিক আছে আপনারা করছেন ভালো কথা, কিন্তু ইমপ্লিমেন্ট করার জন্য যাদেরকে আপনারা জানি না কাকে পর্যায়কে দায়িত্ব দিচ্ছেন নাকি কাকে দায়িত্ব দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্ন চিহ্ন। আমি উদাহরণস্বরূপ বলতে পারি বামুকিয়ার যে কাজটা একটা এগ্রিকালচার দপ্তর থেকে একটা বড় মার্কেট হচ্ছে, জানি না কি হচ্ছে, কিন্তু কনস্ট্রাকশন একটা হচ্ছে ভালো কথা, কিন্তু গুণমান নিয়ে অনেক প্রশ্ন করছে মানুষ, কিন্তু এগুলো দেখার ব্যাপারে কিন্তু সরকারের উদ্যোগ দিচ্ছে না। পেপারে উঠছে, তারপরে মানুষ সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে, তারপরে বিভিন্ন নিউজগুলো দেখছে, কিন্তু কোনো উদ্যোগ নেই, কোনো হেল্প নেই। বরং কেউ যদি জানতে চায় সেই কাজ করতে তাদেরকে যোগ দিতে হচ্ছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন কাজগুলো। আর বিদ্যুৎ পরিষেবা বলেছেন, বিদ্যুৎ পরিষেবা না যাওয়ার অবস্থা, বিদ্যুৎ কখন যে লোডশেডিং যাবে তা বলা মুশকিল। কারণ আগে একটা লোডশেডিং আসছিল আমাদের আমলে বা আগে আমাদের সন্ধ্যার সময় লোডশেডিং ছিল, সবাই বাড়িতে হারিকেন ছিল, হারিকেন ইউজ করতো, দিয়ে সন্ধ্যার সময় ঘুরছে এগুলা বেশি রাখতো, কারণ যাবে লোডশেডিং হবে, কিন্তু যখন তারা হয় তারপরে কিন্তু লোডশেডিং চলে গেছে, কারোবার কিন্তু হারিকেন, কারণ কারেন্ট যায় না, হারিকেন ক্যান্ডেল কিনতে হয় না। কিন্তু আগ্রহ করে সরকার আগ্রহ করে বিদ্যুতের পরিষেবা নিয়ে কিন্তু মানুষ কষ্ট করছে, মানুষ বলতে পারে কেন বলছি। আমি প্রথম দিন অধিবেশনে যখন এবার মাঠে আসলাম তখন ওই বিদ্যুৎ পরিষেবা নিয়ে কথা বলেছিলাম। যাই হোক আমি বলবো সেক্ষেত্রে যদি বাজে হয় যে বিদ্যুৎ পরিষেবাটা দেখা দরকার, কারণ আমাদের বাম আমলে আমাদের এদের বিধানীয় মহম্মদে মাটি দিয়ে বিদ্যুৎ লাইন চালু করেছিল, জায়গা বিগত 5 বছরে কতটুকু করেছে বা আগামী দিন সরকারের কি পরিকল্পনা আছে মাটি নিচ দিয়ে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। যাই হোক সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের মুক্তি আছে, হয়তো আপনি দেখবেন আপনার অনেক ফিস বাজেট বেড়েছে, করতালি দিচ্ছেন অবশ্যই, কিন্তু মানুষের যে জীবন জীবিকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফিস যে বৃদ্ধি পেয়েছে, এত কোনো বৃদ্ধি করার মানে কি আমি আপনারা ত্রিপুরা ভবনে যারা থাকে রোগী অসুস্থ অবস্থায় ত্রিপুরা ভবনে থাকে, ওই আপনার ঘোরাফেরার জন্য যেতে পারে আলাদা বিষয়, কিন্তু ত্রিপুরা ভবন বিশেষ করে কলকাতা আর গুয়াহাটিতে গাড়ি কলকাতা বিশেষ করে, কিন্তু ত্রিপুরা ভবনে কি ডাবল করে দেওয়া থাকা কি এমন ব্যাপারে এগুলো ফি ডাবল করতে হবে, আপনার 5 বছর ডাবল করে দেবেন কি, এটা কিরকম আমি বুঝতে পারলাম না। তারপর গাড়ির রেজিস্ট্রেশন ফি যারা প্রাইভেট কার কিনে, আমি নিজেও গাড়ি কিনেছিলাম 2018-তে, তখন আমি রেজিস্ট্রেশন ফি দিয়েছিলাম, আমি আমাকে বলছি সম্ভবত 15,000 টাকা। তারপর এটা 2019-এ দেখলাম গাড়ি রেজিস্ট্রেশন ফি করতে গিয়ে আপনার প্রায় 35,000 প্লাস 30 লাখ টাকা, ওই 15,000 কতগুণ বাড়ালেন বাজেট করছেন, পরিষেবা খারাপ পাচ্ছে, ফি বৃদ্ধি পাচ্ছে। যাই হোক আপনার আমাদের কাছে কিছু তথ্য যে অনেকে প্রশ্ন করেছেন যে নিয়োগ নিয়ে বা শূন্যপদ নিয়ে, শূন্যপদের ঠিক আছে নিয়োগ হবে বর্তমান, কিন্তু 5 বছরে তাহলে যে স্ট্রেংথ কর্মচারী স্ট্রেংথ আছে স্ট্রেংথ কাছাকাছি থাকার, কিন্তু এত পার্থক্য যদি হয় রাজ্য পরিচালনা হবে কিভাবে,
শখের কথা, এখানে আপনার বাজেট আকারে জ্ঞান তথ্য, এটা আপনারা বলবেন আমার মন করা কথা, এটা মন করার কথা বলার সুযোগ নেই। আপনাদের 2018 1 জানুয়ারি যেগুলো হচ্ছে আপনার সরকারি চাকরি ছিল 1,58,220 সরকারি চাকরিজীবী এবং নিয়মিত আছে অনিয়মিত আছে। 1 জানুয়ারি 2023 আপনার সরকারি চাকরিজীবী হয়ে গেছে 1,05,069 অর্থে আপনার নিয়মিত আর অনিয়মিত হচ্ছে 22,516, মানে টোটাল 1,40,585। এখানে সরকারি চাকরিজীবী কমেছে আপনার 17,635 জন, 5 বছর কমেছে। তারপর রিটায়ার্ড হয়েছে বিভিন্ন তথ্য অনুযায়ী 2018 থেকে 2023 পর্যন্ত 21,885 জন আপনি রিটায়ার্ড হয়েছে। টোটাল 39,491 জন সরকারি চাকরিজীবী 5 বছর কমেছে। আপনারা নিয়োগ করলেন কতজন? রাজ্য কিভাবে চলবে, পরিষেবা মানুষ কিভাবে থাকে, বিভিন্ন দপ্তর দেখেছি আছে, শিক্ষক, নার্স, ডক্টর, বিভিন্ন টেকনিক্যাল স্টাফ, সদস্য একটু তো এরকম ভাবে অনেক দেখেছি কাজে কিন্তু নিয়োগ হচ্ছে না, মানুষ পরিষেবা পাওয়া যায়। দেখুন রাজ্য বেকারের যে তথ্য বলেছিলেন, আমাদের মিনিস্টারও বলেছিলেন তথ্য নিয়ে যে রাজ্য বেকার সংখ্যা, এটা বিধানসভা তথ্য 2018 এখন বিজেপি গোপীন, তখন 4 জন বিধায়ক প্রশ্ন করেছেন বিধানসভাতে বর্তমান রাজ্যে কর্ম বিনিয়োগ কেন্দ্রের অতিরিক্ত বেকার সংখ্যা কত। 31/3/2018 যে রিপ্লাইটা আসছে 7,41,305 জন বেকার। 5 বছর বেকার প্রতিদিন থেকে কমে না, নিশ্চয়ই চাকরি যেহেতু হয়ে যায় বা কর্মসংস্থান যেহেতু হয়নি তাও তো বেকার বাড়বে। আর যদি কমেও যায় তাও 1 লাখ কমে যদি তথ্য দিতে পারে, এ হচ্ছে অবস্থা আমাদের। দেখুন কেন বিধানসভায় তথ্য দেওয়া হচ্ছে, এখানে 27/3/2019 আপনার মাননীয় বর্তমান মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয় প্রশ্ন করেছিলেন যে রাজ্যের বিভিন্ন জেলায় কত সংখ্যক বিএড কলেজ তাদের পরিকল্পনা রয়েছে, কোথায় কোথায় স্থাপন হবে জায়গা না। এখানে অনেকগুলো নাম আছে, নাম বলে সময় নেবেন, কটা বিএড কলেজ কিন্তু বলেছে অনেকগুলো বিএড কলেজ কটা করেছে হয়নি, বললে তো হলো না, কাজটা করতে হবে। সেই কারণে আমি দেখছিলাম আপনার বিধানসভায় তথ্য মাননীয় বিধায়ক ভগবান চন্দ্র দাস বিধানসভায় প্রশ্ন করেছিলেন 19/3/2021 রাজ্য সরকারকে প্রশ্ন করেছিলেন পিপিপি মডেলের যে কোন কোন মহাবিদ্যালয় চালু আছে বা পরিকল্পনা খোলার পরিকল্পনা। এখানে প্রায় 9টা পিপিপি মডেলের কলেজ মহাবিদ্যালয় স্থাপন করা হবে, কিন্তু কটা করা হয়েছে। রাজ্য সরকার বলতে করবে কিন্তু বাস্তবিক হচ্ছে এভাবে বাজেটে অনেক কিছু বলা হবে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে অন্যরকম তাহলে তো হলো না, স্বীকার করেছে। ঠিক আছে, তো আমার একটু শেষ করে দিচ্ছি। তো দেখুন নেশা, আমাদের রাজ্যের যে নেশার অবস্থা কিন্তু খুবই খারাপ। নেশা দেখুন নেশামুক্তি কেন্দ্র বাজেট আমি দেখেছি 4টা বা প্রত্যেকটা জেলায় দেখেছি আমি 4টা না 8টা জেলায়। যাই হোক ভালো কথা, ভালো উদ্যোগ নেশামুক্তি কেন্দ্র করছে, কিন্তু নেশামুক্তি কেন্দ্র নেশাগ্রস্ত হয়ে গেছে সবসময় সময় ওকে নেশামুক্তি কেন্দ্র নিয়ে যাবো তাকে সুস্থ করবো, এটা পরিকল্পনা ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে নেশা না করে নেশা করতে না শিখে সেক্ষেত্রে পরিকল্পনা নেওয়া যাবে সরকারের। আমি কি বলবো যে মানুষের কিন্তু এরা নিয়ে খুব প্রকাশ করছে বিভিন্ন জায়গাতে যে আমার ছেলেটা নেশা করে আমাকে গালিগালাজ করছে। এই গত 2 দিন আগে ঘটনা আমাদের আমাদের নেশা করছে, বাবা নিজে মারতে যাচ্ছে, কিন্তু কি আপনার প্রতিবেদীকে তো মারছে, নিজের বাবা মা পর্যন্ত এরকম অবস্থান পুলিশ করছে, এরকম কেন হবে? তো যাই হোক সবশেষে একটা কথা বলবো, প্রত্যেক মনে করে একটা উদাহরণ
দিয়ে একটা 21 টাকা দিয়ে মনে করুন 30,000 টাকা ইনকাম একটা পরিবারের, আর সেম আরেকটা পরিবারের 30,000 টাকা ইনকাম দেখবেন যে একটা পরিবার 30,000 টাকা ইনকাম দিয়ে ভালো মতো আরেকটা পরিবার 30,000 টাকা দিয়ে চলতে পারছে, সেক্ষেত্রে কি হয় সঠিক পরিকল্পনার অভাবে প্রতিপালন করতে পারছে না। সঠিক পরিকল্পনার কারণে ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে, আর ফ্যামিলি পরিকল্পনার জন্য উঠে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কাছে অনেক ক্ষেত্রে পরিকল্পনা হবে, আমাদের কাছে অনেক অর্থনৈতিক কাজ হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যের অনুষ্ঠান হচ্ছে। এই কথাটি বলে আমি তাদেরকে সমর্থন করতে পারছি, এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলতে আমাদের নতুন সদস্য ধন্যবাদ জানাই আলোচনা করার জন্য। নিজের এলাকা আশেপাশে সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন পাবলিক সম্পর্কিত বিভিন্ন আলোচনা এখানে তুলে ধরার জন্য একটা স্লোগান দিয়েছিলেন। আমি জানি বামপন্থীরা স্লোগানে খুব পারদর্শী, কিভাবে যে স্লোগান বানাবেন একমাত্র ওনার কাছে যাই হোক বামপন্থী আন্দোলনের সাথে জড়িত, সেই হিসাবে ওনার একটু আগে আপনি বলেছিলেন যে ওনার সিনিয়রদের কাছ থেকে সম্ভবত শিখছিলেন কিভাবে সময়টাকে ওয়েস্ট করা যায় এবং বিধানসভার সময় নষ্ট করা যায়। ঠিক সেভাবে একটা স্লোগান চার শ্রেণী কেরোসিন দাম বাড়ছে 3 দিন উনি বলেছিলেন। আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই ত্রিপুরা রাজ্যের হয়ে সেই স্লোগানটা উনি দিয়েছিলেন, যদিও উনি ভুলে গিয়েছিলেন কত বছর পর্যন্ত আমাদের সরকার এই মানুষদেরকে বিনামূল্যে চাল দিয়ে ওনাদের পরিবারের জন্য চলার একটা ব্যবস্থা করে দিয়েছে। তার জন্য উনি ধন্যবাদ জানাননি, উল্টো সরকারের বামপন্থী এবং বিভিন্নভাবে জনগণের কাছে কি বলবো সিম্পেথি আদায় করার জন্য উনি এরকম স্লোগান দিচ্ছেন। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই আপনাদের দলের অর্থাৎ বামপন্থী দলের শাসিত রাজ্য কেন আপনার স্লোগানের র্যাঙ্ক ধরে সেই র্যাঙ্ক ধরে আমি বলতে চাই চাল চিনি কেরোসিন কেন বেশি দাম কমছে 3 দিন, সেই 25 বছর 15 বছর আগের তুলনায় অবশ্যই না। এরপর কেরোসিনের কথা, তার আগে আমি এই টিচারের কথা, অর্থাৎ আমরা যখন পড়াশোনা করছিলাম সম্ভবত আমার বয়স আর মাননীয় সদস্যের বয়সে তেমন একটা ফারাক হবে না। আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম মানিকপুর জেবি স্কুল, সেই স্কুলে তখন একটাই টিচার ছিল এবং সেই শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা পড়াশোনা করতে বাধ্য হয়েছিলাম। হয়তোবা সেই সময় যদি টিচারের সংখ্যা একটু সেই স্কুলে বেশি থাকতো আমি আজকে হয়তো আরো একটু উপরে যেতে পারবো, মানে লেভেল। ঠিক আছে, তো আপনারা তো শহরের লোক, গ্রামের দোষা বুঝবেন না। বাবুদি এখান থেকে বেশি দূরের নয়, কয়েক কিলোমিটারের হবে, তারপর এখান থেকে 150 কিলোমিটার 200 কিলোমিটারের কাছে সীমানা অবধি যদি আমি হিসাব করি। তো কেরোসিনের যে অবস্থাটা বা আমলে আমরা দেখেছিলাম সবচেয়ে বেশি মানে কানেকশন না নিয়ে ঠিক বলেছে তাকে লোডশেডিং না হুক লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি করার মাধ্যমে মানুষ একটা অভ্যস্ত হয়ে গিয়েছিল সেই সময়। কিন্তু বর্তমানে সেটাকে কিভাবে রোধ করা যায় সরকার চেষ্টা চালাচ্ছে। আর একটা বিষয়, আমি গ্রামের ছেলে, গ্রামের বিষয় নিয়ে কথা বলবো। এখানে অনেক সদস্য মহোদয়রা রয়েছে, বলছি বিদ্যুতের বিল বেশিরভাগ কিন্তু মানুষ দিতে চায় না। এটা কোন সময় থেকে চলে এসেছিল? সিপিআইএমের সময় থেকে বিদ্যুতের বিল দেওয়া। আজকে যে সমস্ত কোম্পানিগুলো কথা এখানে উল্লেখ হচ্ছে, সেই ফেসবুক থেকে শুরু করে অন্যান্য কোম্পানিগুলো জিজ্ঞেস করে নিন ওনাদের কাছ থেকে, বিল যখন দিতে যান বিল দিতে চান না জনগণ। কাজে এই পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে আমি অনুরোধ করবো আপনারাও সেটার একটা জনজাগরণ শুরু করুন, যাতে মানুষ বিদ্যুতের বিল যদি সরকার না পায় কোথা থেকে দেবে, এই একটা সমস্যা। আর আমাদের সময় যে সমস্ত পরিবারগুলো ছিল, এখনের সময়ে অনেক পরিবারের বৃদ্ধি পেয়েছে, অনেক কানেকশনের বৃদ্ধি পেয়েছে। সেই কানেকশনের অর্থ যোগান দেওয়ার জন্য জনগণের কাছ থেকে অর্থের দরকার, এই একটা বিষয়। আর কেরোসিনের যে বিষয়টা, তখন কিন্তু লোডশেডিং কম হতো, বেশি হতো, তার কারণে কেরোসিনের দরকার বেশি ছিল। এখন কিন্তু লোডশেডিং কম হয়, তার কারণে
আমি চেক করছি মাননীয় সদস্য মহোদয়, চেক করছি প্লিজ বসুন। এরপরে নেতা বিষয়ে না অন্য কথা করে বলছি আমি একটা অন্য একটা তিনি করে বলছি নেতার বিষয়ে ঠিক আছে মাননীয় স্পিকার স্যার, আমি একটা জানতে ইচ্ছে করছি। নয়ন সরকার বিরোধী দল ঐক্য স্যার একটু উনি যেভাবে ভারতীয় জনতা পার্টিকে অপদস্থ করছে, আমি না স্যার এক সেকেন্ড অনেক কাজ করছে, কি কাজ কিন্তু আপনি উনিটা বললে তারপরে কি কাজ করছে গত 7 জুলাই আমি এই হাউসে 2023-24 ইংরেজি বর্ষ অ্যানুয়াল মেন্টর সেশন অফ বাজেট প্রস্তাবনা এই পবিত্র বিধানসভা পেশ করেছি। তার উপর সাধারণ আলোচনা এবং এই সভার অধিকাংশ মাননীয় সদস্যরা যারা বাজেট প্রস্তাবনা করে আলোচনা করেছে, আমি ওনাদের বক্তব্য শুনেছি। আলোচনা থেকে অনেকে গঠনমূলক বক্তব্য রেখেছেন এবং কিছু সমালোচনামূলক বক্তব্য। কার্যত সপ্তাহে এই সভায় প্রত্যাশিত ছিল। আলোচনায় অংশগ্রহণকারী ওনাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মানে অন্যতম আমরা সকলে অবহিত আছি যে সমাজ বিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষের চাওয়া পাওয়া বা প্রত্যাশার প্রতি নজর রেখে আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সরকার জনকল্যাণ কর্মসূচিগুলি সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে নিয়ে সাংগঠনিক ব্যবস্থা বাজেট পেশ। বাজেট প্রস্তাবনা হচ্ছে জনকল্যাণকর বিষয়ে একটি সরকারের লক্ষ্য উদ্দেশ্য কি এর একটা প্রতিচ্ছবি সকলের নেতাকে উপস্থাপনা করা। আমাদের রাজ্য সরকারের লক্ষ্য এবং পরিষ্কার হচ্ছে রাজ্যের শহর গ্রাম পাহাড়ের সমস্ত পেশাজীবী থেকে শুরু করে প্রান্তিক অঞ্চলে বসবাসকারী প্রতি ব্যক্তির কাছে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিতভাবে পৌঁছে দেওয়া। জনস্বাস্থ্যমূলক কাজে আমাদের সরকারের অগ্রাধিকারের ক্ষেত্রগুলিকে চিহ্নিত করেই এবারের বাজেটও প্রণয়ন করা হয়েছে। সেটা গত 7 জুলাই আমার বাজেট শাসনের প্রারম্ভে সভার মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করার জন্য উল্লেখ করেছিল। কয়েকটা বিশেষ লক্ষ্য নিয়ে আমাদের মূলত এই বাজেট আমরা উপস্থাপনা করেছি। একটা লক্ষ্য থাকে এবং তার মধ্যে প্রথমটি মূলধনী বিনিয়োগ পরিকাঠামো উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিবেশ সামঞ্জস্যপূর্ণ অর্থনৈতিক অগ্রগতি একটি নতুন অধ্যায়ের সূচনা। আমাদের লক্ষ্য এরকম ছিল যে দীর্ঘমেয়াদী কিভাবে তার ব্যবস্থা এরকম নয় যেটা একদিন বা 2 দিন বা 10 দিন বা 1 মাস 1 বছরের জন্য না, এটা দীর্ঘমেয়াদী ভাবে মানুষরা সুযোগ দিতে পারে, গণস্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে। এরকম একটা এটা বিনিয়োগ করে যেটা স্থায়ী সুব্যবস্থা করা। দ্বিতীয়ত নারী শিশু জনজাতি তফসিলি জাতি অভিযোগ এবং ধর্মীয় সংখ্যালঘুদের সর্বাঙ্গীন বিকাশ প্রক্রিয়ার সাথে যুক্ত করা। তাকে লক্ষ্য করে আমরা বিভিন্ন যেভাবে বাজেট আমরা কমিশন রেখেছি সেগুলো আলোচনা সমস্ত হয়েছে অনেক আলোচনা, আমিও কিছু বলার চেষ্টা করি। তৃতীয়ত হচ্ছে কৃষি এবং কৃষি সম্পর্কিত ক্ষেত্রের বিকাশ এবং স্থায়ী উৎকৃষ্ট কৃষি পদ্ধতি নিশ্চিত করা। এটা সকলেই জানে যে ভারতবর্ষ এই কৃষি ক্ষেত্রে অধিকাংশ মানুষের সঙ্গে জড়িত
সেই সঙ্গে রাজ্যেরও বিশাল অংশের মানুষ এই কৃষিকাজের সঙ্গে যুক্ত। এই প্রাইমারি সেক্টরকে শক্তিশালী করার লক্ষ্যে রাজনীতির মধ্যে প্রবেশন না হয় এটা স্বাভাবিকভাবে যাতে যে বিশাল সংখ্যক মানুষ এবং অন্তিম পর্যায়ের মানুষ যারা এর সঙ্গে যুক্ত থাকে তাদের অর্থনৈতিক সমৃদ্ধ হলে রাজ্যের অর্থনৈতিক সমৃদ্ধ। এবং চতুর্থত অগ্রাধিকারের ক্ষেত্রগুলো হচ্ছে রাজ্যবাসীর জীবনযাত্রা মাননীয় ও স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করার লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা। এই বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন সহ এই কাছে কর্মসংস্থান লক্ষ্যে সরকারি প্রস্তুত। সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা সুবিধা প্রদান সহ কর্মচারীদের নতুন করে কোয়ার্টার নির্মাণ, সমস্ত অংশের পেশাজীবীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়, যুবকদের জন্য যুব আবাস স্থাপন সহ খেলাধুলা উৎসব প্রদানের জন্য নির্দিষ্টভাবে একাধিক নতুন স্কিম চালু করার প্রস্তাব এই বাজেটে আছে। খাদ্যতত্ত্বকে জনকল্যাণে আরও উদ্যোগ নেওয়ার কথা এই বাজেটে উল্লেখ করা হয়েছে। এই বাজেটে বাস্তুস্থ ভূ পরিবারগুলো সঠিক বিষয় পুনর্বাসনের প্রসঙ্গ রয়েছে। গ্রামীণ উন্নয়ন ক্ষেত্রে শুরু করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অগ্রাধিকারের ভিত্তিক কর্মসূচিগুলো যেমন এই বাজেটে উল্লেখ করা হয়েছে, তেমনি প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখা এবং শাসন ব্যবস্থার দায়বদ্ধতা পালনের লক্ষ্যে ডিজিটাল ত্রিপুরা করার বিষয়টি এবারের বাজেটে উঠে এসেছে। এর মাধ্যমে সমগ্র রাজ্যে মিশন মোডে এই অফিস চালু করে ধীরে ধীরে কাগজবিহীন সরকারি দপ্তরগুলোতে কাজকর্ম শুরু হয়ে যাবে। মানে অন্তত যেমন আরো বহু উল্লেখযোগ্য বিষয় এবারে বাজেটের প্রস্তাবনা উল্লেখ করা হয়েছে, যেগুলোকে পুনরায় উল্লেখ করে আমার বক্তব্যকে অযোগ্য করতে চাই। তাছাড়াও এই বাজেট অধিবেশনে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী উপাচার্য মানিক শাহ মহোদয় বলবেন। স্বাভাবিকভাবে সবকিছু শুরু করে বলতে চাই না, কিন্তু আমি বিশেষ কিছু যেগুলো বারবার অনেক সদস্যরা বলতে চেয়েছেন, অর্থ দপ্তরের মাধ্যমে যেটা বলা উচিত সেটা আমি আশ্বস্ত করার চেষ্টা করবো। অনেক কিছু মন্তব্য বা ধারণা যেটা আমাদের মধ্যে আমরা যেভাবে করেছি সেটা হয়তো অনেকের ধারণা সেটা সবাই মিলে আমি চেষ্টা করব সেটা সকলকে আমার এটা বোঝাতে। যেমন প্রথমে আমি রাজ্যের যে বাজেটের মূলত সবটা তো আপনারা বই পেয়েছেন বলেছি, কিন্তু মোটামুটি আমরা সেক্টরগুলোকে আমরা বলেছি সেটা কিভাবে বাজেটকে আমরা করার চেষ্টা করছি। এবং স্বাভাবিকভাবে বারবার হচ্ছে কে করেছে কে করেনি, কারা আগে করেছে কত হচ্ছে, তবু কিছুটা যেটা আমাদের কাছে প্রতিবদ্ধ আছে সেটা এই সভাতে জানার দায়িত্ব মনে করে করার চেষ্টা করছি। আমাদের টোটাল বাজেট ইতিমধ্যে আপনার জেনেই গেছে, বলা হয়েছে সেটা 27,654 কোটি টাকা। এটা বাজেট এস্টিমেট। এবং তুলনা করলে যদি আমি আগে যাই, কারণ বারবারই এখানে আমাদের মাননীয় সদস্যরা আছেন যারা আগেও ছিলেন সরকারি দীর্ঘ 35 বছর, তাদের সময় আমরা লাস্ট যদি একটা করি 2017 সেখানে এই বাজেটের পরিমাণ ছিল 12,442 কোটি টাকা। আজকের দিনে আমরা 27,654 কোটি টাকা, মানে ইনক্রিজ করেছি 6 বছরের 15,212 কোটি। এটা যদি 70 হারে ধরি আমরা 122.27% আমরা পেয়েছি, ডাবলেরও বেশি বাজেট 6 বছরের। এডুকেশন সেক্টর, হায়ার সেকেন্ডারি, এলিমেন্টারি, যুব আবাস থেকে অল্প জ্ঞান, সোশ্যাল এডুকেশন, এই কয়টা সেক্টরকে আমরা এবারে বাজেটে প্রতিষ্ঠান দেখেছি 4,939 কোটি টাকা। এবং সেটা যদি আমরা দেখি 2017 সরকার আসার আগে, তাহলে সেটা ছিল 3,130 কোটি টাকা। এবং সেটাও ইনক্রিজ হয়েছে 809 কোটি টাকা, সেটা 57.79% বেশি। সেটাও একটা উল্লেখযোগ্য ভিত্তি আমরা করতে পেরেছি। পাবলিক ওয়াটার রিসোর্স ডিডাব্লিউ, এটাতে ওই সময় 17-18 বাজেট ছিল 1272 কোটি টাকা। এবার আমরা কমিশন দেখেছি 2612 কোটি টাকা।
যেখানে ইনক্রিজ হয়েছে 1340 কোটি টাকা, পার্সেন্টেজে 105.38%, এটাও ডাবলেরও বেশি। হেলথ সেক্টর 71 year PMN এজেন্সি, যেখানে 1500 মেগার বাজেট ছিল 2017-18 814 কোটি টাকা, এবং এইবারে বাজেটে আমরা 2023-24 বাজেট এস্টিমেশন 1756 কোটি টাকা এটা ব্যবস্থা আমরা রেখেছি, যা ইনক্রিজ অ্যাবাউট 942 কোটি, যেটা 115.68% বেশি, এটাও ডাবলেরও বেশি। ঠিক তেমনি প্রাইভেট পরীক্ষা ইম্পর্টেন্ট, অনেক ডিসকাশন, অনেকটা প্রধান করবো, কারণ সদস্য বিরোধী দল নেতা থেকে শুরু করে সবারই একটা ধারণা বা আমাদের যে বাজেট সেটা বেরিয়ে হচ্ছে, চেষ্টা করবো সেটা বোঝানো। তো 2017-18 সালে যেখানে 268 কোটি টাকা ছিল, এই কয়টা ডিপার্টমেন্ট করতে, কিন্তু আমাদের 2023-24 কিন্তু এই বাজেট এস্টিমেটে 10814 ধরা হয়েছে। সেটাও ইনক্লুড অ্যামাউন্ট তাদের সঙ্গে যোগ করি 813 কোটি টাকা ইনক্রিজ হয়েছে, এটা 303.22% বেশি প্রত্যেক 6 বছর, এটাও 4 টাইমস বেশি। রুরাল ডেভেলপমেন্ট ইনক্লুডিং পঞ্চায়েত, এদের সময় মেড অন 5 crore, আমাদের সময় 3,414 crore, এবং সেটাও ইনক্রিজ হয়েছে 2604 কোটি টাকা, যেটা ইনক্রিজ হয়েছে 319.47%, মোর দেন 4 টাইমস। এগুলি আপনি বলছেন স্যার, মাননীয় অর্থমন্ত্রী বলছেন 2017-18 সব দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ হচ্ছে। আমি শুধু বেশি আপনার ক্লাস কথা করবো না। 2017-18 ডিজেল পেট্রোলের দাম কত ছিল? below 35। আজকে কত? আজকে এটা 100 টাকার উপরে বা তার কাছাকাছি। রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে কত? মোর দেন 1000। ঠিক তেমনি সমস্ত ক্ষেত্রে আপনি বলছেন যে 17-18-তে আরটি বাজেট ছিল 100 টাকা, এটা আজকে 2000 টাকা বেড়েছে। ওই সময়তে মোর দেন 80-90 মেনটেন কাজ হতো, আর আজকে আপনারা ইভেন 60 মেনটেন করতে পারছেন না। তাহলে আপনার এই বাজেট যদি দ্বিগুণ হয়ে থাকে, তো সার্ভিস আপনার সার্ভিস পরিষেবা তো মানুষের কাছে প্রত্যেকের এখানে লেগে কাজে এই ভিত্তির কি অর্থ হয়েছে? তো কাগজে করতে বেশি মানুষের খুব মানে দুঃখ বেশি। দিস ইজ দি রিয়ালিটি। ওনার সহ্য হচ্ছে না, এরকম মানুষ সেটা বলতে কিন্তু আপনি বলেছেন পরে বলছেন, ওনার বলতো সহ্য হচ্ছে না, কাজে যদি পার্সেন্ট বাড়ছে ওনার সহ্য। উনি বলছেন আগে এত মেনে আমার এখন হয় না, আগে তো মিছিল করে কাজ হতো না, এখন তাদের অধিবেশনের শুরুতে নাটকের পেছনে আপনি ছিলেন মানে পরিচালক, যা করেছেন রাজ্য দেখেছে, যত একটু থাকুক আপনার মাননীয় সদস্য মহোদয়, যত একটু থাকুক তাদের ফার্স্ট কিছু কথা ত্রিপুরা আপনি ওইটাকে দিয়ে আপনি চলে গেছেন আপনি করেছেন, আপনি করেছেন, আপনি ওইটা করেছেন, আপনি যেভাবে শুনুন, আপনি কথা শুনুন, আপনি ডিজেল পেট্রোল দাম বলেছেন, সত্যতের কথা শুনে হাউসের পেট্রোল দিবেন এপ্রিল থেকে ঘরে বলতে চাইছিলেন 1000 টাকা পড়তে আমি জানি। দিল্লিতে 63.63, কলকাতাতে 66.33, মুম্বাইতে 74.54, আগরতলাতে 70। আপনি কত কত বলুন? 98 কত করে? আপনি দেবেন? আরে এটা তো আপনি দেবেন, আমি তো আপনাকে
করে দিলাম। আমি আমার দেখো এটা তো দ্বিগুণ করে 140 হবে, এটা দ্বিগুণ করে 140 হবে। অনলি 96 হিসাব কিতাব বুঝুন। আপনি বাজেটের সমালোচনা করতে পারেন গণতান্ত্রিক অধিকার। আপনি শিক্ষায় এটা স্বাভাবিক বলতেই পারেন, আপনি আপনি যেভাবে বাজেটকে উল্লেখ করেছেন অসংখ্য গুদামিলে ভরা, সারা জীবন তো গুদামের ঘুরে বাজেট করেছেন। বাজেটের বইগুলো আপনাদের বাজেটের কিছু বই আমি এনেছি, আপনি এরকম ভাববেন না যে আপনার বাজেটের বইগুলো আমি এনেছি, আপনার রাজবাড়িকে এনেছি। আর আপনি গুদামিলে ভরা বলেছেন, সারা সভা শুনেছেন। আর এই গুদামিলের রাজ্যে মানুষ জানতে হবে যে গুদামিলের মালিক 35 বছর এই রাজ্যে বাস করেছেন। অনেক কথা বলেছে, এই জন্য নাম শুনতে গেছে, আমি তো বুঝতে পারছি। এগুলোর বিষয়ে 607 crore ওনাদের সময়, এখন 1436 crore আমরা বাজেটের প্রভিশন রেখেছি এবং তাতে 829 crore বেশি, 136.64% এটা ইনক্রিজ করেছে, এটা ডাবল বেশি। রেভিনিউ ইনক্লুডিং রিলিফমেন্ট রিহ্যাবিলিটেশন 222 কোটি, আমরা 520 কোটি, 298 ইনক্রিজ করেছে এবং 134.1% এটা ইনক্রিজ ডাবল বেশি। আসলে আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে এখানে বুঝতে হবে আমাদের বিভাগ বলেছেন আমাদের বাজেটে আমাদের নিজস্ব উৎস থেকে আমাদের বাজেট 14%। এটা ছিল কম। যদি রাজ্যের এই সম্পদের পরিমাণ এত কম হয় তাহলে আত্মনির্ভর ত্রিপুরা করেছে এবং সুতরাং মনে হয় আত্মনির্ভর ত্রিপুরা শুধুমাত্র বক্তব্য, এটা আপনার বক্তব্য ছিল। আমি আপনাকে একটু বলতে চাই যে আমরা সবাই একমত যে রাজ্যের নিজস্ব বানানো উচিত, সত্যি কথা, কিন্তু কিভাবে তা বাড়ানো উচিত সে সম্পর্কে কিন্তু আপনাদের সুস্পষ্ট কোনো কিছু আপনারা বলেন। আলোচনা আপনাদের পরামর্শ থাকবে, আপনাদের এই পরামর্শ শুনে রাজ্যের মানুষের তাদের যদি বিমুখ না করে এবং তাদের যদি সমস্ত সুযোগ সুবিধা রেখে আমরা করতে পারি, অবশ্যই আপনাদের আলোচনাগুলো আমাদের কাছে খুব মূল্যবান আলোচনা হবে। সেটা আমরা আশা করতাম যেটা আপনার একটা থাকবে যে কিভাবে আলোচনাটা খারাপ, এটা আমার স্বাভাবিকভাবে আপনি বলেছেন এটাও ঠিক বাড়ানো উচিত, কিন্তু কিভাবে। কিন্তু এই কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, আপনি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে বিশ্ববর্ণ নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আপনি একজন ব্যাংক এবং তার জন্য তো আপনাকে আমি আমার সরকার আমার সমস্ত পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে আপনি সঠিক মানুষকে সঠিক করেছেন। এবং সেই সঙ্গে এটাও ঠিক যে আমরা কেন্দ্রীয় সরকার থেকে বেশি টাকা পেলে তা নিশ্চয় আমাদের কাছে অন্যায় না। এবং আগে আমরা দেখলাম বামপন্থী সরকার সবসময় শুধু কেন্দ্রীয় মন্ত্রণালয় গল্প ছাড়া, স্লোগান ছাড়া, রাস্তাঘাট দমন ছাড়া আর কিছু বড় ইস্যু কিন্তু দেখা যেত। আমরা তাহলে এদিকে বাড়াবো কিভাবে? গরিব মানুষগুলিকে অতিরিক্ত করের বোঝা সেটাকে আমরা করতে পারি। আমরা কিন্তু করের বোঝা বাড়াইনি, কিন্তু জিতেন বাবুদের ওই স্টেজে থেকে বারবার করের বোঝা বাড়ছে আর প্রত্যেক ভাবে সমস্ত কিছু বলা শুরু করেছে। আমরা গাড়ি ছিল না, গাড়ির কথা বলেছেন শ্যামলবাবু, বাড়ির সদস্য ভবন চক্রবর্তী কথা বলেছেন, কিন্তু আমরা তো জানি 6 বছরের কোনো গাড়ি মূলত যারা এর জায়গায় অটো বলুন, গুড কেরিয়ারের গাড়িগুলো বলুন, 1 টাকা আপনার ট্যাক্স বাড়ায়, 1 টাকা ট্যাক্স বাড়ায়, কিন্তু আপনি বলছেন ট্যাক্স বাড়ায়। আপনারা আপনার আগে কত এখন রুট ডেভেলপমেন্ট নাম
ভাড়া নিয়ে ঠিক আছে, শুধু এটা বলতেই বলুন, অন্যটা বলছি না। তাহলে এটা একটু আমি বলি, বললেন কিছুক্ষণ আগেও সমলবাবুও এটা নিয়ে বলছিলেন যে আমাদের এখানে পিএনজিতে আমি হয়তো পার্সেন্ট নিয়ে বলছি, আমি পার্সেন্ট নিয়ে বলছি, উনি বলছিলেন যে আমাদের এখানে 21% আমরা শেয়ার নিচ্ছি রোডের, তার জন্য অনেক ফাইন দিচ্ছি। আমি সারা দেশের কিছু তথ্য দিচ্ছি আপনাকে। ত্রিপুরা দিল্লিতে আজকের দিনে এই মুহূর্তে দিল্লিতে 48 টাকা 59 পয়সা, বাড়িতে রান্না করার সিএনজি যেটা পাইপলাইনে যায় সেটা দিল্লিতে 48 টাকা 49 পয়সা, এটা নয়ডাতে 48 টাকা 46 পয়সা, মুম্বাইয়ে 49 টাকা, পুনেতে 51 টাকা, গুড়গাঁওয়ে 47 টাকা, ব্যাঙ্গালোরে 51 টাকা, ত্রিপুরাতে আগরতলায় 38 টাকা। ট্যাক্স লাগানোর পরেও 37 টাকা। কমার্শিয়াল যেটা ইউজ হয় অটোতে বা গাড়িতে সেটাও বলছি, নয়ডাতে 78 টাকা, মুম্বাইয়ে 79 টাকা, গুড়গাঁওয়ে 82 টাকা, আগরতলাতে 75 টাকা। ট্যাক্স লাগানোর পরেও ইনক্লুডিং ট্যাক্স সব চাইছে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম এই খরচা আমাদের ত্রিপুরাতে আগরতলা। আমার বক্তব্য হলো ত্রিপুরাতে সিএনজি সাপ্লাই হয় ফ্রম আওয়ার ওন রিসোর্সেস। ত্রিপুরা থেকেই আমি কোথায় যাচ্ছি এটাও আমার পাশাপাশি পানি আমি কিন্তু দেখবো বলা হচ্ছে যে না আমরা নিচ্ছি না, আমি কিন্তু আমাকে আমি কিন্তু আপনার এটা আওয়াজ ফেলতে পারবো, কিন্তু আপনি যদি এই কথাটা বলেন আসলে আপনি আগামী আমলে আমি যারা ডাবল হয়ে গেলে কমপ্লিট ডাবল হয়ে গেল মনিটর সম্পর্কে আমি জানি না এই হাউসের সবাই পুরো অনেকে আমরা একদম নতুন খনিজ সম্পদের অধিকারী কেন্দ্র সরকার কেন্দ্র ডিসাইড করে মাননীয় অর্থমন্ত্রী বলছিলেন যে আমি দেশের প্রধানমন্ত্রীর দিকেন ইয়েস টুডে অলসো আই রিপিট, কিন্তু আমি সচিন তেন্ডুলকার বিগ ফ্যান, হি শুড নো দ্যাট। এন্ড অ্যানাদার পয়েন্ট ইজ সিপিআই দলের পরিষদীয় দলীয় নেতা যেটা বলেন যে 4-5 গুণ বৃদ্ধি পাচ্ছে। I just want to know from our finance minister, what is the inflation in Tripura? আমাদের এই রাজ্যে ইনফ্লেশন রেট কি আছে? আজকের তারিখে কি ইনফ্লেশন রেটটা কত? বাজেট যে বাড়ছে, ইনফ্লেশন তো আছে। If you do not increase it, how are you going to cope up these day-to-day expenses? I just want to know that thing. আমি আপনাকে এই জায়গায় দিতে চাই, আমি সেটা আগে ক্লিয়ার করি, বারবার মিথ্যা কথা বলতে পারবো না। আমি আমার বক্তব্য হচ্ছে যে এখানে জনজাতি এটা মূল কথাটা যে এর বাইরে আপনারা যেটা উত্থাপন করেছেন যে 672 কোটি টাকা 2.7% বাজেট হিসাব করলে কিন্তু 72 টাকা কালেক্ট আছে। 27,000 আপনার আমাদের টোটাল বাজেটের থেকে যদি করেন তাহলে তো আপনার অটোমেটিক্যালি এই পার্সেন্টেজ আসে। কতটা এই জায়গা এটা ডাইরেক্ট ট্রান্সফার চেষ্টা করার মধ্যে থাকে, তাও একটা ব্যাখ্যা এর মধ্যে দেখুন বিগত 52 কোটি মধ্যে টোটাল একটা ব্যাখ্যা আছে 82 কোটি টাকাতে ফিনান্স কমিশন ক্যান্সেল দেখো এটার মধ্যে ইন্টারভিউ বাদ দিয়েছে। এরপরে আরো আসবে আপনার কাছে যেটা পঞ্চায়েত দপ্তর থেকে ডেপুটেড কর্মচারীদের বেতন ভাগ আমরা 80 কোটি টাকা দিয়েছি।
চেক করা এবং তার সঙ্গে ভিলেজ কাউন্সিলের যে শেয়ার অফ ট্যাক্স আছে এই যে 672 টাকার কথা বলছে, it is in your budget statement. Most of the funds you just see salary of deputed staff, information and cultural affairs, 2 টাকা. Then salary of the only salary. This 672 crores, most of the funds will be spent for only salary. You just see government. আমি বলি আজকে আপনার এখানে 21 কোটি যেটা ভিলেজ কাউন্সিলের শেয়ার অফ ট্যাক্সটা মানুষ থেকে টোটাল ট্যাক্স কালেকশন আমরা কত ট্যাক্স কালেকশন করি স্টেটে 3,207 কোটি টাকা আমাদের নিজস্ব ট্যাক্স কালেকশন। এর থেকে বাদ যাবে কত আমাদের রোড ট্যাক্স থেকে বাদ যাবে 4514 করে 2980 কোটি আমাদের টোটাল। তার থেকে আপনাদেরকে ওই যে টোটাল 82 কোটি বাদ প্ল্যান কমিশন টাকা 21 কোটি আর ট্যাক্স দেবে 29 কোটি টোটাল কস্ট যেটা আছে সেটা যুক্ত করলে আপনাদের 640 কোটি টাকা 72 আছে 85 দিয়ে দিচ্ছি আমি শুধু এক্সাক্ট ফিগার জানার চেষ্টা করছি এবং তার থেকে সেটাকে বাজেট যেটাকে আমাদের কোন যে ট্যাক্সটা দিত তার থেকে আপনি 22% আপনাদের এই ট্যাক্সটা আমরা শেয়ার হচ্ছে যে এর বাইরে মোট টাকার বাইরে ধরুন মনে করুন যে এর মধ্যে আমরা অভিযান দেখেছি এর মধ্যে সবচেয়ে বড় হিসাবটা বলতে যে আমরা টোটাল আমাদের টাকা দিচ্ছি টোটাল এখানে যে সিএসপি যেটা শো হয় ওটা কত ওইখানে টোটাল টাকা হচ্ছে আপনার জিএসটি বাজেট থেকে 5,609 কোটি। আমি এটা বলে দিচ্ছি এবার তাহলে টোটাল বাজেট আমাদের 27,654 কোটি টাকা মাইনাস হচ্ছে কি এক্সপেন্ডিচার ফর স্যালারি পেনশন ইন্টারেস্ট এন্ড রিপেমেন্ট সমস্ত নিয়ে 13,568 কোটি টাকা একটা কম্পালসারি এক্সপেন্ডিচার। এই টাকাটা যদি টোটাল মূল বাজেট থেকে বাদ দিয়ে আমরা তাহলে মূলত আমাদের যে ব্যালেন্স ফান্ড যে এইটা এক্সক্লুডিং স্যালারি থেকে বাদ দিয়ে তাহলে 14,086 কোটি টাকা হবে টোটাল যে কাজ করছে আমরা 16 টাকা এর মধ্যে জিএসটি এই প্রাইভেট অফ প্ল্যানেটে 5,609 কোটি টাকা এই প্রাইভেট যে এরিয়া বিশেষ করে এটা অধিকাংশ আপনার এরিয়াতে খরচা যদি ওইটাকে যদি আমরা পার্সেন্টেজ করি 40,000 কারণ আমরা ওই টাকাটা করছি বাকিটা তো অলরেডি কাউকে হয়ে যাবে তো ওই টাকা থেকে যোগ করি তাহলে আমাদের কিন্তু পার্সেন্টেজ আসছে 39.8। আমি ওখান থেকে ওনাকে বুঝতে পারলে আমি আপনাদেরকে বোঝাই পরে বলে তো ওনার তো কি আপনি প্লিজ মাননীয় অর্থমন্ত্রী আপনি জানেন না ইউ আর টোটালি ইগনোরেন্ট কিভাবে তথ্য দেবেন না কেন প্লিজ টপিকটা লেখা কেন এই চলছে আরে ডিভিডিএল আপনি বলছেন নন ডিভিডিএল তার 31% আরে ঠিক আছে কেন
জানালো মহাশয় এগুলো আমার বলার আমি তার ব্যাখ্যা যদি মাননীয় অর্থমন্ত্রী বলছেন সুধাংশু কি বলছিলেন মাননীয় সদস্য চৌধুরী মহোদয় বলেছেন আমাদের ফিনান্স মিনিস্টার যদি কিছু জানেন প্রথম তো আমি এই কমেন্টটাকে কন্টেন্ট করছি। আপনি জানেন আপনি এখানে কমেন্ট করেছেন যে আমাদের আপনার 17 সালে নাকি বিলো 25 টাকা দিয়ে দিয়েছে। আমি আপনার বেদার্থে বলছি লং টাইম আপনাদের সরকার কেরলে 2018 আপনার কেরলে 2018 সালে পেট্রোল রেট ছিল 82 টাকা আর 2023 সালে আজকের দিনে 108 টাকা পার লিটার। আপনাদের সমর্থিত সরকার রাজস্থান 2018 সালে ছিল 84 টাকা আজকের দিনে 108 টাকা। হিমাচলে 84 ছিল আজকে 8। ওয়েস্ট বেঙ্গলে ত্রিপুরার কথা বলছি ত্রিপুরার কথা 2017 সালে ছিল 68 আজকের দিনে 99। এবারে আপনার কাছে যেটা জানার বিষয় বিজেপি শাসিত প্রত্যেকটা স্টেটে পেট্রোল ডিজেল রান্নাকে সবটার রেট কম, কিন্তু আপনাদের শাসিত রাজ্য সেটা কংগ্রেসের হোক আর সিপিএমের হোক বা আপনাদের বন্ধু সরকার একটা স্টেটও এই যে এখানে আপনি দাঁড়িয়ে বলছেন বা বসে বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, তো দ্রব্যমূল্য কমানোর সুযোগ যেহেতু আপনারা পাচ্ছেন আপনাদের স্টেটগুলিকে কেন সাজেস্ট করে না দ্রব্যমূল্য কমানো হোক? বাইরে আমাদের স্টেট ত্রিপুরা 5% ভ্যাট আমরা কম করেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট 8% কম করেছে ভ্যাট। আপনার কেরল কেন কমায় না, রাজস্থান কেন কমায় না, হিমাচল কেন কমায় না, ওয়েস্ট বেঙ্গল কেন কমাচ্ছে না? ঠিক আছে তো আপনি যা বলবেন বলার আগে একবার ইয়ে করে বলবেন। না আপনি সব কথা বলবেন বললে যদি কিছু সিস্টেম নেই এটা দাঁড়িয়ে হাউসে মানে ভাষণ দেওয়া হয় আমি স্পেসিফিক পয়েন্ট টু পয়েন্ট বলার চেষ্টা করছি। এও বলে ওনাকে থামতে বলছি, এও বলছি আমি যদি কোথাও কি বলার পরে যারা থাকে আমি আলোচনা করবো, আমন্ত্রণ করবো, যারা চায় ওনারা যেন উঠে যেতে পারে আপনাকে আবেদন করবো আসুন এই মানে হাউসের পর অবশ্যই যারা অধিকারকরা আছে আপনি আসুন সকালে টোটাল অফিসিয়াল সঙ্গে বসে তারপরে এটা বেশি কোথাও প্রবলেম থাকে আমি আমন্ত্রণ জানাই। যার কথা গল্প করবো এবং অফিসার কাজটা করবো উনি আসবেন আমার উনি গল্প উঠে উঠে প্রতি গল্পে ডিসকাস করতে থাকেন এত অল্প এটা আমি গল্প বলে তো আমার পক্ষে বলতে ওই টাকাটা আমি এটা ভেঙে বলেছি যে একজন কত আপনি 672 ব্যাংকটা মিলিয়ে এটা জমাইনি ব্যাংক বলছি এটা বলুন দিক পড়ছি। তো একচুয়ালি এই সাইডেও বলেছে এখানে যে মুখ্যমন্ত্রী যে রাবার মিশনের সাথে 0.5 কোটি টাকা খরচা করো এবং এছাড়াও করেন আইএলএফ এর মাধ্যমে যেটা দায়িত্বে কোটি টাকা এগুলো সমস্ত এরপরে যেখানে সবচেয়ে বড় কথা যেটা কখনো হয়নি এখানে আমাদের প্রধানমন্ত্রী ইচ্ছা করে বা আমাদের মুখ্যমন্ত্রী নির্মলা সীতারামনজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগী যেটা টোটাল এই যে ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট যেটা ঘোষণা করেছে 1435 কোটি টাকা, সেই টাকাটা কিন্তু পুরোপুরি এডিসি রেটে করছে, এডিসির বাইরে এডিসির মধ্যে খরচ হবে এবং এর বাইরে মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের নাম দিয়ে যেটা বলেছে সেটা আমরা বলেছি যে 30 কোটি টাকা ওই এরিয়া এর বাইরে থাকে সেটা থেকে টাকা তো এটার উপরে যেগুলো থাকছে। তো এরপরে যে টিটিকেডিসি এলাকা উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার একটি চিঠিমূলে 16 ফাইন্যান্স কমিশনের টার্মস অফ রেফারেন্সে স্পেশাল ফান্ড ফর 6 শিডিউল এরিয়ার জন্য যাতে স্পেশাল ফান্ড রাখা যায় তার জন্য অলরেডি আমরা অনুরোধ করেছি করে মানে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিও দেওয়া হয়েছে যে চিঠি নম্বর 1 উইদিন ব্র্যাকেট 1 অফ এফআইআর
COM within bracket 16 of 2023 of 14709 dated 32/32 এটা আলাদা করে আছে। তো সঠিকভাবে এই বাজেটে দিয়ে আমরা আপনাকে এবার জনজাতি উন্নয়নের সরকারের মধ্যে প্রথমবার আমরা দেখুন 25 বছর ছিল, কিন্তু পরে চেষ্টা করি যারা ছিল কি করেছে ওরা বলতে পারবে। পরে আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমরা এই 2 শরণার্থীকে আমরা পুনর্বাসনের ব্যবস্থা করেছি। জনজাতি ছেলে মেয়ে ভালো শিক্ষা পেতে যাওয়া প্রথমবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদীজি যেখানে আপনি জানেন ভালো কিনা ইয়ারের স্কুল উন্মোচন করেছে এবং সে সময় যেগুলো চলছে অনেক হয়েছে বা কাজ করছে সেগুলো সব চালু করছে। তাছাড়াও আমাদের এই সরকার গোল্ডেন হাউসের থেকে স্টাইপেন্ড থাকে ছেলেদের 50 টাকা থেকে আমরা 80 টাকা করেছি। তো এই যে টোটাল এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের এরকম না আমরা খুব করে ফেলেছি, এটাই আমাদের কথা না। ডেভেলপমেন্ট রাজ্যের শান্তি এক ত্রিপুরা ত্রিপুরা করতে গেলে তো এই জনজাতির এই অংশকে বাদ দিয়ে পুরো অংশকে বাদ দিয়ে কিন্তু রাজ্যের উন্নত আমরা আলোচনা ডিবেট করতে পারি, কিন্তু এটাও বাস্তব যে বাদ দিয়ে কিন্তু উন্নত রাজ্য মানুষ বলতে সারা রাজ্যের প্রতিটা মানুষ 37 লক্ষ রাজ্যের কিন্তু 40 লক্ষ 40 লক্ষ মানুষের রাজ্যের ভাগিদার এবং প্রত্যেকে তাদের মধ্যে সেটা দিতে হবে। এটা পুরো এটা ডিবেট করে কোথাও বাদ দিয়ে কথা বলা দেখা লাগে ছোট করে দেখানো গিয়ে বলো না তারপর বলেন কি এটা রেফারেন্স কথা বলতে বারবার এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। সবগুলো যেটা হচ্ছে স্কুল হচ্ছে দায়িত্ব কোথাও বাদ যাবে না। এখানে অনেকে স্কুল সম্পর্ক বলেছে সেটা বলবেন অনেক মুখ্যমন্ত্রী আমি উঠতে যাচ্ছি না, কিন্তু কোথাও বাদ দিতেও পারে হতে পারে আরো বিমান সেটা বলতে না সেটা মানে মুখ্যমন্ত্রী দেখছেন। তো সবচেয়ে বড় কথা এই সেক্টরের কথা বলেছেন উনি করেছেন কিছু হয়নি। আর এই 5 বছরে এই সেক্টরে আমরা 286টি পার্মানেন্ট প্রজেক্ট কভার করেছি। 286 আমার বলার দরকার এটা নিজের অভিষেকদের এটাকে বলেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা করেছি যে তার মধ্যে 286 মধ্যে আপনার এডিসিএস হয়েছে 86টি এটার মধ্যে হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে ওই একই কথা আমার যে ডেভেলপমেন্ট বাদ দিয়ে হবে না হ্যাঁ যে টোটাল 286 হয়েছে তার টোটাল ভ্যালু 266.27 লাখ ক্রোর। তার মধ্যে শুধুমাত্র এডিসিএস 76টা কিন্তু এই প্রজেক্টের মধ্যে হয়ে গেছে হবে না হয়ে গেছে হয়তো কিছু কাজ করতে পারে সেটা একদমই হয়েছে। আমার এটাও বলা উদ্দেশ্য সেইটা নয় যে বাদ দিয়ে হবে না ডেভেলপমেন্ট এবং সরকার যদি না হয় ডেভেলপমেন্টের চেয়ারটা রাখতে বলা হবে। তো তাদের সংস্কৃতি এখানে অনেকে বলেছেন যে আমাদের বাজেটে দিশা নেই সব বলে কি বলে এটাকে অসংখ্য ঘোরাঘুরে করা। তো আসলে আমরা রাজ্যের মানুষকে নিয়ে বাজেট করতে চাই। আর ভারতবর্ষের নাগরিক হিসাবে ভারতবর্ষের ছেলে বিদেশি কথা বলার হিসেবে ওনারা এসে বলেন ওনাদের বাজেট ভাষণে প্রথম পাতাতে দ্বিতীয় কলামেই থাকে যে বিদেশীয় ইয়ে করে বিদেশি কথা বলে ওনারা বাজেট করেন। তো এগুলো আমার বলার উদ্দেশ্য ছিল করে মনে করতে হবে গোটা বিশ্বে আমাদের সময়ের মধ্যে যে অতিবাহিত হচ্ছে যখন বিভিন্ন দেশ আপনাদের ব্যাপারে সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপ আঞ্চলিকতা বিশ্বের আর্থিক বাস্তবতা দর্শন করছে বাজেট এটা আপনি তো সবাই জানতে হবে মানে এখানে মোটামুটি এবার গ্রাফিক বাকি সময় নিতে হবে একদিকে পুঁজিবাদী বাজারের দাপটে ক্ষুদ্র প্রান্তিক চাষি উদ্যোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ফলে ভূমধ্যের অবলম্বন ঘটেছে। বিশ্বের অর্থনীতি এমন কঠিন অবস্থা অনেক ক্ষেত্রে রয়েছে ছাত্রের একটি বিশ্ব উৎপাদনের ক্ষেত্রে পরিস্থিতি আরো খারাপ হয়েছে অনিশ্চিত আর্থিক বাজার অনিশ্চিত মুদ্রা বিনিময়ের আজকের কারণে গোটা বিশ্বে আর্থিক বন্ধভাবের কারণে আপনি ভাবছেন আপনি কারো বাজেট করছেন অর্থমন্ত্রী আপনি কার বাজেট করছেন কার বাজেট আমি ওদের বাজেট করছি তো ওদের নেই বামপন্থে হয়ে যাওয়া বাজেট ওটা করে হাসপাতালে রাখে তো এইভাবে মানুষের কর্মতা মাত্র কমে গেছে উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারছে। আমি আর বাকিতে যাচ্ছি না যদি বাকিটা করার দরকার নেই আমি প্রথম কথা দ্বিতীয়তে আমরা তো রাজ্যের কথা বলি আরো বাজে তাদের সকলে বলতে হবে আমি শুধু নোংরা দিলাম উনি গোটা মিলের স্বপ্ন দেখেছেন আর ওনার
থেকে এসছে, কোথাও নতুন ভাবে নতুন স্বাস্থ্যকেন্দ্রে করা হয়নি। এগুলো মায়ের মুখ্যমন্ত্রী বলবেন, তুমি একটু করে বলি যে অলরেডি একশো স্বাস্থ্যকেন্দ্র আমাদের এটা না হয়ে যেখানে হবে, এবং এগুলো আস্তে আস্তে পিএইচসি উন্নত হচ্ছে। স্বাস্থ্য পরিষেবা ওই জায়গায় নেই, ওই জায়গায় নেই যে জায়গায় তারা তৈরি করে গেছে। আগে বুক ব্যবহার করে পেশেন্ট গেছে, পেট কেটে অপারেশন করে ফেলেছে, ওটা আপনার দেখে যাচ্ছেন না। আজকে নিউরো সার্জন আমরা এনেছি, আমি তো চেষ্টাও করি, ওরা বলবে না, সুন্দর করে বলে দেয়। আজকে রাজ্যের মধ্যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট কেসগুলো বেশি হয়, বাড়িঘর বিক্রি করে হাত না করে নিজের ছেলে মেয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে মানুষ সব নিশ্চিন্ন হয়ে গেছে। কিন্তু আজকে আমাদের এই 6 বছরে আমরা সেই ব্যবস্থা করেছি যেখানে আজকে বাইরে যেতে হয় না। বাইরে আজকে হার্ট অপারেশন হয়, ক্যান্সার অপারেশন হয়, সব থেকে হসপিটাল হয়। তো এগুলো ওনাদের ভাষা বলতে পারবে কিছু পরে তো না। আজকে বলতে বলতে কোথায় এসছে, আর আজকে আগামী কি উন্নত একটা বারবার কথা আসছে যে বকেয়ালি 2017 থেকে 2022 অব্দি বকেয়ালির পরিমাণ কি আছে এটা নিয়ে খুব ভাবনা বা আলোচনা বিভিন্ন থেকে এটা উঠছে। দায়িত্ব করে আমাদের সেই ব্যাপারটা অবশ্যই টোটাল এই ব্যাপারে কমপ্লিট পিকচারটা হবে। আমরা তো বিভিন্ন সময় বর্তমান সরকারের ব্যাপারে বিভিন্ন কথা শুনি। এই প্রসঙ্গে বলতে চাই যেটা সত্য আছে, আমাদের জিএসটি ছিল 43,716 টাকা, 716 কোটি টাকা, যা বেড়ে গত 6 বছর দাঁড়িয়েছে 74,099 কোটি টাকা। না, এটা তো পুরা দেশে ব্যবস্থা না। উনি তো একটা শব্দতে বলে দিয়েছেন, ভারতবর্ষের যখন জিএসটি যখন বেড়েছে জিডিপি, যেখানে 7.2, যেখানে আমাদের 8.8 আগামীতে কমতে পারে সম্ভাবনা, উনি এটাকে কি বলেছে মিস ম্যানেজমেন্ট। তখন বিশ্ব হবে, তখন ভারত সমাজ মিস ম্যানেজমেন্ট ভাষণের কথা বলছে। মিস ম্যানেজমেন্ট মানে আরে 80 কোটি মানুষকে বিনা চাল দিচ্ছে 3 বছর করে, বিনিয়োগের দিচ্ছে, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে, স্কুলকে আগের মতো নেই, বেড়েছে, বাজেট বাড়ছে, মিস ম্যানেজমেন্ট। উনি এটা বলবে এটা আমরা জানি। হবে তো এই পরিমাণ টাকা যেটা শব্দ আগ্রহতে উনিও তখন মন্ত্রী ছিলেন, বারবার দিন বলছে ধ্বংস যাচ্ছে, এবং বাইরেও আমরা শুনছি পত্র পত্রিকায় বলছে। কত টাকা ছিল? 12,904 কোটি টাকা। 12,904 কোটি টাকা। মাননীয় সদস্য জিতেন্দ্র চৌধুরী মহাশয় ওইসব মন্ত্রিত্ব থাকাকালীন এই বাজেটের অবস্থান এরকম ছিল। বাজেট ছিল 12,000 কত কোটি টাকা, দেওয়া হয়েছে 12,904 কোটি টাকা, এবং তার জিএসটি ছিল 43,716 টাকা, এবং এই অবস্থায় এই লোনটা নিয়েছে। হিসাব করতে যাই সেটা হতে হবে 2022 থেকে যে দেওয়া হচ্ছে আমাদের আজকে 21,687 কোটি। আমাদের জিডিপি কত বেড়েছে? 74,999। এবার আমরা মানি যে আমরা ঋণ নিয়েছি, কিন্তু ঋণের কারণ হচ্ছে আমরা এটি তো বিভিন্ন দুর্নীতি। সবচেয়ে বড় কোভিড-19 সারা বিশ্বের সঙ্গে ভারতবর্ষ রাজ্য আমরা এর থেকে আমরা ব্যতিগ্রস্ত ছিলাম, মানুষের বাঁচানো, কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন সারা বিশ্বকে রেখেছেন ভারতবর্ষে 140 কোটি মানুষকে রক্ষা করতে পারে, এরকম করে দেখিয়েছেন। এবং তারই আমরাও রাজ্যের মধ্যে আমরা 7 দিন কৃষিকাজ করুন, সমস্ত কাজকর্ম করুন, 7 দিনের জন্য ব্যবস্থা ছিল। 24শে মার্চ আজ থেকে 31শে মার্চ পর্যন্ত 1 তারিখ থেকে এই রাজ্যের কৃষকরা বাকি রাজ্য শ্রমিকরা তারা রাস্তা নেমে গেছে কাজে। আর আমাদের সরকার এই অর্থনৈতিক দুর্বল অবস্থার মধ্যে কিন্তু আমরা এ রাজ্যের উন্নয়নকে ব্যবস্থা পেতে এসেছি, আমরা কাজ চালিয়ে গেছি। কি করে হবে? সমস্ত আদার্স ইনকামগুলো সব কমে গেছে, কিন্তু রাজ্যের মানুষকে যাতে কোথাও না খেয়ে থাকতে হয়, ডেভেলপমেন্ট যাতে কোথাও না কমে যায়, যাতে আমাদের এগ্রিকালচার সেক্টরকে দুর্বল না হয়, তখন সেভাবে কি করে হবে? লোন তো নিতে হবে। আমরা লোন নিয়ে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি।
21,987 কোটি টাকা এবং এই দিনের কারণে আমরা বলছি এর মধ্যে আমরা অনেক কিছু করেছি। কর্মচারীদের আমরা তাদের পে কমিশন দিয়েছি এবং সেখানে মহামারীর পরে এরপরও আমরা এর মধ্যে সোশ্যাল পেনশনের টাকা আমরা ওনাদের স্বাস্থ্য দাওয়াকে আমরা প্রয়োজন করেছি। অনিয়মিত কর্মচারী পাঁচ কাছ থেকে শুরু করে আপনার অঙ্গনারী কর্মী থেকে শুরু করে আশা কর্মী যারা বাঁচিয়েছে রাজ্য সমস্ত কর্মীদেরকে বেতন বৃদ্ধি বাড়া অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ডেভেলপমেন্ট সংস্থা কম ইনফ্রাস্ট্রাকচার করেছে। সুতরাং এই সময় করার পরে অবশ্যই আমরা নিশ্চিত ঋণ আজকে আমাদের 21,987 কোটি টাকা আমাদের ঋণ, কিন্তু 21 অর্থ বছর 21 অর্থ বছরের যেটা দিচ্ছিল 21,732.42 কোটি টাকা, যেটা এই জায়গা আজকে দাঁড়িয়েছে 21,687.00, মানে কি কমে গেছে। কিভাবে এবং এই জিনিস পর্যন্ত নির্ভর করে কিসের উপর নির্ভর করে, এটা যে নেব আমরা এটাও নির্ভর করে জিএসটি যারা কি এখন যে ফিসকাল রেসপন্সিবিলিটি বাজেট ম্যানেজমেন্টের মাধ্যমে তার নিয়ম কতটা নিতে পারে আমাদের জিএসটি কি আছে মানে হয়তো এই এফআরপিএম একটি সবাই পরিচিত করা হয়েছে এবং আমরা যখনই কোনো দিন নিয়ে থাকি এফআরপিএম একটি আওতা থেকে নিয়ে থাকি। এই বছরের মধ্যে 2017-18 যে জিএসটি ছিল 29.52 আর গত বছর পর্যন্ত আমাদের মোট ঋণের পরিমাণ যেখানে 21,987 কোটি টাকা, কিন্তু সেই সময় জিএসটি হয়েছে যেখানে 74,99 বলেছি এবং পার্সেন্টেজ দিচ্ছে জিএসটি হিসাবে 29.27%, যা নাকি ওদের 29.5 থেকে আমাদের কম আছে, আমরা নিতে পারি। সুতরাং এই জিএসটি এই হিসাবে লোনের পরিমাণ বাড়েনি বরং কমেছে। ওই আসলে কথা আছে না যে সবসময় উল্টো পাল্টা দেখতে দেখতে ভাবতে ভাবতে সবই খারাপ জিনিসগুলো বলে কি হল না সৌন্দর্য থাকে দর্শকের চোখে না। আমরা ভবিষ্যতে বাজেটে কিছু অংশ করতে চাই না, রাজ্য সরকার প্রথমবারের মতো আমাদের রাজ্যে এই যে নতুন বাজেট আবার সবাই শুনছি যে বেকারদের নিশ্চয়ই How much of loan are we going to take in this financial year? এটা কি মেনশন করেছেন এখানে? নেব এবার লোন নেব এবার না দেখেন মানে এই টোটাল এটা বলেছিল এটা এইভাবে নেই, কারণ এটা পরিষ্কার রিপোর্ট আমরা যা বলতে হবে। তো এরপর আজকাল অনেক কিছু করছে, এর মধ্যে আমরা নতুন ভাবে নিয়েছি যে সারা পৃথিবী তার সঙ্গে চলছে যে কি করে কিভাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেন্টার স্থাপন করা আমরা উদ্যোগ নিয়েছি। কি হবে বেকারদের সমস্যা মেটানোর দৌড় আছে, শুধুই একমাত্র সরকারি চাকরি বেকার সমস্যা মেটাতে এটাই কঠিন না, তাতে অন্য ব্যবস্থা চেষ্টা হচ্ছে সরকারি। আপনারা জানেন আমরাও জানি এর মধ্যে আমরা করেছি এই বছরটা আমার বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের পৃথিবীকে দ্রুত গতিতে পরিবর্তিত, স্বাস্থ্য পরিষেবা বলুন, শিক্ষা বলুন, অর্থ বলুন, ব্যবস্থা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা একটা ব্যবহৃত হচ্ছে। তো আজ যা আমাদের জীবনের থেকে সহজ করে দিচ্ছে। তো কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশাসনিক প্রক্রিয়া কারণ কার্যক্রম করতে সক্ষম। তো এইভাবে ভবিষ্যৎ চিন্তা করে আমরা নিচ্ছি যারা কি এই উন্নত সিদ্ধান্ত করে কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহায়তা করতে পারে এবং এটা আমার নতুন ভাবে একটা উদ্যোগ নয়, এটা সকলের চিন্তা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশে একটি ডাইরেক্টরেট অফ গুড গভর্নেন্সের একটা প্রস্তাব রেখেছে। আজকে জনগণের অভাব কিছু বাতিল করে আগে আমরা সাধারণ জনগণকে বলে জনগণ বলে সহজ পদ্ধতি যাতে জনগণ সহজভাবে তাদের বিবেচনা জানতে পারে, সমস্যা জানতে পারে। তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি এবং এভাবে যাতে আরো ভাবে করা এবং তাদের আমার সরকার এই কাজ চালু করার পরে অনেকে সরাসরি ঘরে বসে মানে মুখ্যমন্ত্রী এই চালু করার পরে সঙ্গে সঙ্গে ঘরে বসে অভিযোগ করছে স্টেপ বাই স্টেপ, সেটাও নির্ধারিত করে দেওয়া হয়েছে। এটাকে বলে গুড গভর্নেন্স লাইফ আমাদের করতে হচ্ছে।
হেফাজতে মহিলাদের জন্য আমরা চিনছি, আমরা অনেকবার কিছু কিছু সোসাইটি বলছি যে ক্রমত মহিলা হোস্টেল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, তারা বিভিন্ন কাজ করে থাকার অসুবিধা, বিভিন্ন রকম সামাজিক নিরাপত্তার ব্যাপার থাকে, তাও যদি হোস্টেল থাকতে পারেন সেটা আমরা চিন্তা আমরা বিনিয়োগ করেছি। তার জন্য কাজে দক্ষতা বলেছি আমরা সেটাও আমরা চালু করছি। সবচেয়ে বড় যেটা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে যে স্বাস্থ্য ব্যবস্থা যাতে মানুষ সহজভাবে নিতে পারে, এই আয়ুষ্মান ভারত মাধ্যমে এটা মানুষের শুধু গরিব অংশে বিশেষ করে যাদের ক্ষমতা থাকে, যারা পারে না, বিশাল কঠিন রোগ হলে পরে যে তারা সেখানে এটা করতে পারে না, তার জন্য তিনি ব্যবস্থা করেছেন। যারা করেছেন বিগত বামফ্রন্ট সরকারের কাজ 4,90,000 মানুষকে এই কাজের আওতায় নিয়েছে। আমি বলতে গেলে আবার বিকল্প চলে আসে 4,90,000 মধ্যে যাদের করেছে একটা বড় অংশ তারা কে পাওয়ার যোগ্যতা হয়, কিন্তু পেতে পারে যদি গরিব মানুষকে দিয়ে, তারপরে তার থেকে যারা বিত্তবান তাদের ইচ্ছা হয় যারা ওদেরকে পারে বিত্তবান করতে। বহুদিন ধরে সমস্যা মানে মুখ্যমন্ত্রী তার ছুটির দিন এর বাইরেও সকালবেলা উনি নিজের কোয়ার্টারে বসেন, শত শত মানুষ এসে ওনার কাছে আসেন এবং অপেক্ষা করে। সমস্ত যারা এখানে আমাদের মায়ের সদস্য মন্দির আছেন একটাই কথা, ঠিক আছে, যা আছে রাখছে তার বাইরে, এবং অনেক পরিবার যেটা রাজ্য সম্ভব সেটা বাইরে যেতে হবে, কি করে যাবে এই সমস্ত বিষয় আছে। মানে মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন যে বিগত সরকার যেটা করে গেছে তাদের সমস্ত মানুষকে যাতে কিসের কি আওতা আনা যায় ব্যবস্থা করতে হবে। এই অবস্থার মধ্যে যে মুখ্যমন্ত্রী আরোগ্য এই যোজনাটা নিয়েছেন, জনারোগ্য যোজনা 2023, এটা কি হবে অটোমেটিক হয়তো আপনারা অনেকে দেখেছেন। এটার মাধ্যমে আয়ুষ্মান ভারতের যে ক্রাইটেরিয়া যে সুযোগ আছে সেই সুযোগ মতো 4,75,000 পরিবার বাঁচিয়ে রাখছে সরকারি তথ্য অনুযায়ী। টোটাল 4,90,000 পর পরে 4,75,000 পরিবার থাকে, তার মধ্যে সমস্ত লোক আছে, সরকারি কর্মচারী, কৃষক, শ্রমিক, তাদেরকে ভাগ দিয়েছে তারা। ইভেন মাননীয় স্পিকার মহোদয় আপনিও করতে পারেন, এর সঙ্গে এখানে কেউই বাকি থাকবে না, সবাই এই যোজনা আওতায় আসতে পারে। সুতরাং এই ব্যবস্থা নিয়ে আমরা এই জন্য আমরা দিয়েছি, এতে রাজ্যের মানুষ একটা রক্ত বের সারা রাজ্যের মানুষের জন্য এই প্রোগ্রাম আমরা দিয়েছি। তাতে সবসময় ঠিক করে কাটে না, ডাবল ইঞ্জিন দরকার শুনি আমরা দলকে জবাবও কাটে, তাদেরকে কিছু বলার নেই, সবসময় এই শব্দটাই পাবলিক থেকে কথা বলতে চায়। তো আমরা সরকারের সহযোগিতা, কেন্দ্রীয় সরকারের সহযোগিতা, আমাদের রাজ্যে প্রথমবার মোট 14টি বিভিন্ন এক্সটার্নাল এইডেড পদে আমরা বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন করছি। এর মধ্যে 5টি পদের জায়গা রয়েছে, 1টি পদের আইডিসির আওতায়, 2টি পদের ওয়ার্ল্ড ব্যাংকের আওতায় এবং 6টি পদের ডেভেলপমেন্ট ব্যাংকের আওতায় রয়েছে। এই প্রকল্পগুলি আগামী 5 থেকে 6 বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই বিশাল পরিমাণ অর্থরাশি বিনিয়োগ রাজ্যকে এক উন্নতি শিখর নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে। এই প্রসঙ্গে আমি বলতে চাই, বামফ্রন্ট সরকার আমাদের এক্সটার্নাল এইডেড প্রজেক্ট ছিল মাত্র 16 কোটি। এই প্রজেক্টগুলো অ্যানাউন্স করেছে, প্রজেক্ট ফর সাস্টেনেবল ক্যাচমেন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ইন ত্রিপুরা আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট, নেভল এক্সটার্নাল এজেন্সি জাইকা, 1055.91 crore, the full investment. Climate resilience of forest ecosystem, biodiversity, adaptive capacities of forest department dependent communities in Tripura. Forest department, Naval External Agency, IGDC, তার টাকার মূল্য 204.55 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। Out of India Development Project, Martin, under UDD Department, ADB, 51.90 full investment. Project for improving quality of life of private communities of Tripura through sustainable livelihood
WB agency, and also person of 134 full investment. Tripura power generation, upgradation and distribution rehabilitation. Improvement project, power department, ADP, 1925 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। এই কটা প্রজেক্ট টোটালি ফুল ইনভেস্টমেন্ট করেছে। Enhancing landscape and ecosystem management project, Tripura, Forest Department, WB agency, 16.39 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। Tripura Urban and Tourism Development Project, UTD and Tourism Department, ADB, 1550 কোটি টাকা ফুল ইনভেস্টমেন্ট। যেটা project in pipeline. College for CA technical assistance for making Tripura infrastructure investment part board functional on lines of NIII. সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট and ADB 7.30 এটা pipeline. Capacity development for the Agartala City Urban Development Project. এটাও UTD ADB 7.4. Project for development of eco-tourism for livelihood generation of forest dwellers in Tripura under Japan Technical Corporation Forest under JICA 33.844. Integrated safety housing development project, technical JICA 710 crore full investment. Development of irrigation infrastructure for providing of basic irrigation in the cultivable land in different low areas of Tripura, PWD water resource, JICA 1188.25. Project of provision of PhD technical assistance for establishment of Vidyadhyoti School under Mission 100 without Education Department ADB 150. ভালো আছে তোমাদের এতে আমি আগেও বলেছি যে যেদিকে মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন বিশেষ অন্য কোনো পয়েন্টে আমি যাচ্ছি না, অনেকে অনেক বলেছেন, সবটা উত্তর তোমার দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা আবারও বলছি বাজেটটা শুধুমাত্র একদিনের জন্য নয়, 5 বছরের মধ্যে আমাদের সরকারের অনেক সংকল্পপত্রে রাখা হয়েছে। আমরা বলেছি 5 বছরের মধ্যে আমরা সেগুলো পূরণ করব। শুরু আমরা মাত্র হলো যে প্রথম পূর্ণাঙ্গ বাজেট শুরু করেছি এবং এটা এই নয় যে এখানে শেষ, আর বলা যাবে না, আর কথা বলা যাবে না। তো এই ক্ষেত্রে এই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি এই বাজেট বাস্তবায়ন, এই বাজেট উপর একটা উন্নত রাজ্য পরিণত করার দীর্ঘ মানে তোমার রাজ্য সরকার এই বছর স্পেশাল সেন্ট্রাল এক্সিস্টেন্সের মাধ্যমে আরো কতগুলো প্রকল্প আমরা নিয়েছি, সেগুলো প্রতিভা জানা দরকার আছে। এর মধ্যে শান্তিবাজার, কুয়ামার এবং দেবীপুর কুর্মা হয়ে কমলপুর রাস্তা উন্নয়নে 38.68 কোটি টাকা প্রকল্প আমরা হাতে নিয়েছি, যেটা স্পেশাল এক্সিস্টেন্সের। অনেকের মধ্যে আমি কয়েকটা বলছি, সবটা হবে না। মানিকপুর থেকে হায়াতগঞ্জ এবং ঝেলুঙ্গা থেকে তিলকপাড় রাস্তা উন্নয়ন বাবদ 4.73 কোটি টাকা প্রকল্প। তারাপুর চৌমনি থেকে আগরতলা চিন্তা রাস্তা পর্যন্ত রাস্তা উন্নয়নে 4.20 কোটি টাকার প্রকল্প। এছাড়াও বিভিন্ন প্রকল্পের স্পেশাল এক্সিস্টেন্সের মাধ্যমে রাজ্য সরকার 708 কোটি টাকা খরচ। রাজ্যের সমস্ত অফিসগুলি এই ফাইল শুরু করার যে প্রক্রিয়া সরকার হাতে নিয়েছে, তাতে আগামী দিনে প্রশাসন বলছে খরচে তাদেরকে সাহায্য করবে। এছাড়া আমাদের সরকার পেনশনার পোর্টাল এবং পেনশনার গ্রিভেন্স পোর্টালের মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারী পেনশনারদের অনেক সমস্যা ও দ্রুত নিরসনের ব্যবস্থা করে। এই সার্ভিস গ্রুপ চালু করার যে উদ্যোগ তা অবশ্যই রাজ্য সরকারি কর্মচারীদের অনেক কিছু সাহায্য করে। এটা অনেক সমস্যার আপনারা হয়ে যায়। যারা পেনশনে চলে যায় তাদের বিভিন্ন কারণে সরকারি তাদের খরচের কারণে তাদের কাছে অনেক সমস্যার সম্মুখীন হতে বাধ্য। আমরা এই নিয়ে আমরা বিভিন্ন আমাদের দপ্তর থেকে আমরা সমস্ত এই পেনশনারদের জন্য এই পেনশনার পোর্টাল এবং বিকাশ পোর্টাল আমরা চালু করে দিয়েছি এবং এতে 100 টাকা বাড়তি থাকবে, যেখানে পেনশনার নতুন যারা সবাই আওতায় আসছে, যারা পুরনো যারা আগে থাকছেন তাদেরকে এটার মধ্যে এখন যুক্ত করা সম্ভব হয়নি। তবে সেটা আস্তে আস্তে করে আমরা সবই এটা করার চেষ্টা করবো এবং এর মাধ্যমে একটাই কথা, সব সাইড বিচার করছি আমরা একদম পেনশনার যেটা বলেছি সেন্ট্রাল কর্পোরেশন আমাদের ডিফারেন্স 4% আমরা বাড়িয়েছি। এই যে সমস্ত দিক থেকে ছোট ছোট হতে পারে সমস্ত জিনিসগুলো আমরা ভবিষ্যৎ চিন্তা করে শক্তিশালী সমৃদ্ধ ত্রিপুরা করার লক্ষ্যে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে মাননীয়
করেছি। আমার বিশ্বাস রাখুন যে এই কাজে মানুষের কল্যাণ আছে। জনজাতি অঞ্চলের মধ্যে আবার কোন রকম এরকম ভাবনার বিষয় নয় যে আমরা কি বলে বলি বা কি বলে বলি। আপনাদের উপর ছেড়ে রেখে যার কি উন্নয়ন সম্ভব আমাদের বাদ দিয়ে ভাবনা করে নয়। বিগত দিনে আমি জানি না আপনাদের কাছে আপনারা কেমন লাগছে, মন চড়ে বলেছি জনজাতি অঞ্চলের মানুষকে যদি আদি স্থগিতি মানুষের মতো করার চেষ্টা করে কিছু রাজনীতি, কারণ বলা থাকবে না, কাউকে রোজগারের কাজে নিজস্ব সম্পত্তি বানাবেন থাকবে না, মানুষের কথা বলতে স্বাধীনতা দেবে না, তার রাজনীতিটা কি করে করবে? জায়গা বিশেষে বলছে সবাই জানে একজন জায়গার মাধ্যমে শুধু মৃত্যুবেদী করিয়েছে অধিকাংশ সময়। এরা যে মানুষকে কর্মহীন বানিয়ে দিয়েছে, আসলে রাস্তা ছিল না, বড় বড় বলতে হবে কোথায় আপনি গায়ে আসছে, কারণ রাজনীতি করতে পারছে না। আরে জনজাতি অংশের মানুষকে আপনারাই ঠকিয়েছেন দীর্ঘ বছর ধরে, ঠকিয়েছেন বলে আজকে নেই, জনজাতি হয়ে জনজাতি নেই, তুমি এখন সাধারণ দিনের মালিক। এবং 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 এগুলো বলে শুনে নিন শঙ্কর বাবু, অনেক বলেছেন, শুনে নিন, ব্যক্তিগত প্রয়োজন থেকে কথা বলেছে। সুতরাং এসব নয়, এটা স্বচ্ছতার সরকার আমাদের প্রধানমন্ত্রী যা চাইছেন যে স্বচ্ছতার মাধ্যমে মানুষের পাশে থাকো, কাজের কোনো রাজনীতিতে নেই। অনেকে বলেছেন আমরা আমাদের ভেরিফিকেশন স্কিম পাশে গিয়ে রাজনীতি করে বলতে পারেন মন্দ করে বই করে, যদি ওদের সময় একটা মেশিনারিজের জন্য নেতাদের বাইরে লাইনে থাকতো, আজকে জেনে দেওয়া উচিত আজকে কৃষকরা কাজ করে না, লাইন দেয় না, কাউকে বাধা হয় না যে কোন পার্টি করে, একটাই পরিচয় তাদের রাজনৈতিক কথা কম বলুন। আর এদিকে বাদ দিচ্ছে, কাউকে বাদ করছে, কৃষক দেখে ওদের চলছে না, এটা দেখে আজকে রাজনীতি থেকে সরছে 11-25 আগামীতে শূন্যতে যাবে নিশ্চিত বলবে। আমি অনুরোধ করবো অধ্যক্ষ মহোদয়, যা এই বাজেট রাজ্যের জনগণের সমস্ত জনগণের এই বাজেটকে আমি আবেদন করবো, যদি কোথাও কলকাতা থেকে আমি আবার আবেদন করছি, আমরা সেটার সঙ্গে আবার বসে কথা বলবো, যদি কোথাও ভুল হয়ে থাকে, অঙ্ক হিসাব পত্র কোথাও ভুল থাকতে পারে, সেটা কাউকে দেখতে হবে, এক্সামিন করতে হবে। এর মানে এই নয় যে ভুলকে চাপিয়ে দেবো ওনার ভাষায়, যে অসংখ্য বোঝাবুঝে করা উনি বলতে পারেন বোঝাবুঝে কিভাবে সেটা ওনার ব্যাপার। আমি আবেদন করবো তারপরেও সমস্ত এই যে আপনাদের বিল করেন মাননীয় বিল নেতা মহোদয়, এই বাজেটকে এবং আপনাদেরকে বলবো প্রতি মহোদয়কে, আমাদের সিনিয়র যারা দুজন আছেন কংগ্রেস দলের সবার কাছে আমার আবেদন থাকবে যে এই বাজেটকে সর্বসম্মতি করে সমর্থন করুন, রাজ্যের ভালো অংশীদার আপনারা হবেন, এবং এই যদি থাকে তবে বাজেটকে বলতে পারবো সার্বজনীন বাজেট হাওয়া খারাপ হলেও আলোচনাতে থাকবে। তাকে আবেদন করে আমি সকলের কাছে আবেদন আমার এখানে কথা বলতে করছি। সকলকে নমস্কার, ধন্যবাদ। Honorable Chief Minister, Professor Dr. Manik Shah. Honorable Chief Minister, please. Please start you. Please. মাননীয় অধ্যক্ষ মহোদয়, গত 7 জুলাই যে বাজেট তৈরি করেছিলেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী সিংহরায় মহোদয়, এই পবিত্র বিধানসভা 2023-24 বাজেট উনি পেশ করেছেন। এই বাজেটের উপর আমাদের মাননীয় বিরোধী দল নেতা শ্রীমতী দেববর্মা মহোদয়, আমাদের বিধায়ক পার্টি তথা বিধায়ক জ্যোতি মহোদয় পার্টিসিপেশন করেছেন। বিধায়ককে বিরোধী সিনহা মহোদয় থেকে শুরু করে আমাদের বিধায়ক গোপাল রায় মহোদয় পার্টিসিপেট করেছেন। তাছাড়া আমাদের
যে অর্থমন্ত্রী উনিও একটু আগে এই বিষয়ে ওনার বক্তব্য রেখেছেন। তাছাড়া অন্যান্য যারাই সদস্য এই বাজেটের উপর আলোচনা রেখেছেন, পক্ষে বিপক্ষে যাই করেছেন, আমি সবাইকে ধন্যবাদ দিই। এত সুন্দর আপনারা আলোচনা করেছেন। পাঠ নির্বন্ধতা হবেই, কিন্তু তারপরও মনে হলো তার থেকেও কিছু একটা বেরিয়েছে এবং তাই বল গত প্রায় 1 থেকে 2 মাস ধরে আমি দেখেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রী এবং ওনার টিম, ওনার দপ্তরের যারা আধিকারিক আছেন, বাজেট ভেরি ইম্পর্টেন্ট। এই বাজেট পেশ করতে হবে, সেটাতে কিভাবে সমগ্র ভাবনা চিন্তা করে, সমস্ত মানুষের চিন্তা ভাবনা, আমাদের রাজ্যের উন্নয়নের চিন্তা ভাবনা করে উনি এবং ওনার টিম যেভাবে পরিশ্রম করেছে, আমি ওনাকে এবং ওনার টিমকে আমি ধন্যবাদ দিই। প্রতি বছর বাজেট হোক এবং তা বিধানসভায় পেশ করা হয়, এটাই স্বাভাবিক এবং রীতিনীতি। এবং বাজেটের যেটা আমি বললাম পক্ষ বিপক্ষে সেই আলোচনা হবে এবং আমরা তাই প্রতিদিন ধরে দেখি। আমার দুঃখ হয় আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি ত্রিপুরা সুন্দরী মায়ের আশীর্বাদ নিয়ে প্রথমবার উনি বাজেট পেশ করবেন পেরেছেন। একটা সুন্দর একটা পরিবেশ শুনতে উনি থাকেন ওই জায়গায়। আমাদের সবাই তো আমাদের ক্যাবিনেট এর পরে উনি বললেন যে আমরা সবাই যেহেতু সবাই ওনাকে ব্যস্ত কাজ করি, কিন্তু ওনার যে চিন্তা ভাবনা ছিল এখানে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে, ভালো একটা পরিবেশের মধ্যে সবার মাঝখানে উনি একটা বাজেট পেশ করবেন প্রথমবার। আমিও প্রথম বাজেটের একটু সাক্ষী, এরকম হয়তো অনেকেই আছে। এই চিন্তা ভাবনায় পুরো আমাদের কিছু মাননীয় বিধায়ক জল দিয়েছে। সত্যি এটা কিন্তু সবসময় ত্রিপুরা বিধানসভার ইতিহাস, এটা আমরা এবং সারা ত্রিপুরা দেখছি এবং এটা সত্যি আমি বলবো যেটা নিন্দা টেবিলের উপর চড়ে আমি এখানে যারা আমাদের দিচ্ছিলেন তো সত্যি ওনাদের জন্য সেদিন আমি পিকনিক করতেন, ওনাদের সামনে যেভাবে টেবিলের উপর উদ্যান হাঁটা চলা ভাবা যায়। আমাদের গোপাল বাবু, আমি আর উনি একসাথে আমাদের ট্রেনিং দিয়েছিল এসপিসি অ্যাডমিনিস্ট্রেটিভ মেজর আর্মির থেকে এসেছিল এবং আমাদের দুজনকে স্পেশালি ট্রেনিং দিয়েছিল এবং সেই ট্রেনিং এর মধ্যে একটা ভালো পরিস্থিতি এবং যেভাবে আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক ওই যে ট্রেনিং নিয়েছেন সেটাকে বাতিল করে যেভাবে একটা এই টেবিলকে উল্টানোর চেষ্টা করেছেন, সত্যি আমি দেখছিলাম। যাই হোক, এটা আমাদের পরিচালের বিষয় এবং যেভাবে বাজেট এখানে শেষ হয়েছে জোরে জোরে চিৎকার করে করে ওনার গলাও খারাপ হয়েছে, সেটা আমার মনে হয় সেটা বাঞ্ছনীয় না। কিন্তু শুধু তাই না, আমাদের মাননীয় সিনিয়র বিধায়ক গোপালদা তো গোপালদাই, বারামিয়া তো বারামিয়া, কোথা নিয়ে আছে গোপালদা, খুব অদ্ভুত আমার কাছে বিধায়ক নিয়ে এখন এই মাননীয় বিধায়ক আজকাল বাইরে বলছেন আমি নাকি খুব কম জানি, কথায় উনি তো রুল জানেন, অনেক দিনের পুরনো অভিজ্ঞতা সম্পন্ন, এসব কার্যকলাপ যাতে না করা যায় এবং তার এগিয়ে যাতে অ্যাকশন নেওয়া যায়, পরিপূর্ণ হয়। উনি তো জানেন সব, তারপরে এখানে এই কাজটা করবে, আমি কম জানি, আমার তো ধীরে ধীরে দেখছি নন পলিটিশিয়ান আমার ঠিক বিক্রি হচ্ছে, কিন্তু ওই বিধায়কের আমি আস্তে আস্তে দেখছি নিচে দিকে যাচ্ছে, ওদের যে ভালো আমি জানি না
থেকে আমরা যখন 330 রুলকে সামনে রেখে আপনার কাছে আসছি জানাবো 5 জনকে আপনি এখান থেকে পরিষ্কার করেছিলেন, আবার আমরা বললাম 331 রুলকে আপনি সাথে সাথে ওনাদেরকে পরবর্তী নিয়ে আসেন। কিন্তু ওই মাননীয় বিধায়ক কি করলেন, এতে যে প্রাণীকে নিয়ে উনি সবাইকে বললেন চতুষ্প প্রাণী, উনি বলছিলেন বা উনি সব বলেছেন ওই চতুষ্পদ প্রাণী সম্পর্কে সব, কিন্তু এটা কিন্তু উনি বলেননি এই চতুষ্পদ প্রাণী খুব লয়াল প্রাণী প্রাণী জগতে। কিন্তু আরেকটা জিনিস উনি বলেননি, ওই প্রাণীর ব্যক্তিত্ব কখনো সোজা হয়। আমি একটা গল্প বলি, উনিও তো প্রায় গল্প বলেন। আমাদের এক ডাক্তারও উনি যখনই একটু স্যান্ডেল বলেন আগে একটা গাড়ি শব্দ লাগে আর লাস্টে আবার একটা গাড়ি শব্দ লাগে। তা আমরা বললাম গাড়ি ডাক্তারবাবু যে নিয়ে বসাই গেলাম কোথাও গেলে ও প্রতিটা সেন্টেন্সের আগে একটা গাড়ি, পরে সেন্টেন্সটা লাস্ট স্টেপ করে আরেকটা গাড়ি, তোর একটা লিখিত হওয়া দরকার। সত্যি কথা বলছি, কিন্তু মিথ্যা কথা বলছি ওকে এটা তো হয় না। ডাক্তার সমাজের মধ্যে বিভিন্ন কলম তোমার এইভাবে যদি কথাবার্তা বলো তোমার সাথে কি বললো জানে, বলে আমি আর পুলিশ করবো না বলে আরেকটা গাড়ি যাবো, মানে আদর্শের মধ্যে আদর্শের মধ্যে কি করার না। এখানে যে মানদণ্ডটা সেই ইতিহাস তাকে দেখেছি মানদণ্ডকে নিয়ে বিচার করা। এখন বলছে গণতন্ত্রের কথা বলছে, আমাদের মানুষের ভাষা এখানে আমাদের এখানে আসতে দেয় না, গণতন্ত্রকে হত্যা করতে ত্রুটি টিপে ধরেছে। আচ্ছা কি হবে, একই হবে, কিছু করার নেই। ওই আদর্শের মজবুত আর কুমার বাবু এবং বিরোধী লোক আপনাদের পাশে যে বসেছেন আর যার ইনফ্লুয়েন্সে এই কাণ্ডটা যেদিন হয়ে গেল, এখন সে বলছেন কি এখানে যারা শিক্ষকতার ভাই বোনেরা আছেন বলছে ওনাদের আমি বলেছি এই কাজটা করো না, এই কাজটা করো না, এখন সরে গেল ও কিন্তু সরে গেল, ওনাদের সাথে নিয়ে এলো। আপনি প্রায় ওনাকে আমাদের মাননীয় স্পিকারকে নাট্যকার বলেন, আপনার প্রাণ দিকে যদি বসেন একদিকে বড় নাট্যকার ত্রিপুরাকে একদিন আমি দেখে বলছি যত বড় নাট্য। আমি অনেক জায়গায় বলি, একটা ইংলিশে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সে কি বলে ব্যাটম্যান ইজ অলওয়েজ ইউজলেস, কিন্তু ইউজলেস না। ব্যাটম্যান এক্সাম্পল, কারণ এইরকম আমাদের ত্রিপুরাতে দিন ধরে দেখে এখনো দেখি কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন হবে না। আর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি খালি 1977-78 কথা মনে করুন, আপনাদের ইউজ করতে এবং ড্র করতে আমাদের করবেন, কারণ সেটা আমরা দেখেছি ধরে আসুন ধরে আসুন এখনো বলছি তারা বসে থাকে কখন তাকে ইউজ করে দেয়। আপনি জানেন, সব জানেন, আমি জানি আপনি অপারক, কিছু করার নেই, কিন্তু একটু এর বেরিয়ে আসুন আর বলিষ্ঠ পদক্ষেপ নিন, আমার মনে হয় ভালো হবে। বাজেটের কথা যদি বলতে হয় একজন বললেন